একটি রেফারেন্স এনেছেন, and I really thank him for this reference. আমি ওনাকে এটি বলবো যে ফরেস্ট ডিপার্টমেন্ট is not just in the last 15 months or 2 years. রাজ্যটা যখন গঠন হয় তখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট রিলেন্টলেসলি কাজ করছে যাতে করে আমাদের বনের সম্পদকে আমরা রক্ষা করতে পারি। অ্যান্ড ডিফারেন্ট মিনিস্টার্স, আমি তো এই কয়েক মাস আগে মন্ত্রী হলাম, তার আগে থেকে অল দি মিনিস্টার্স অফিসার্স ঘাটতি থাকতে পারে কিন্তু রিলেন্টলেসলি কাজ করছে যাতে করে আমাদের বনের সম্পদকে আমরা রক্ষা করতে পারি। I can tell that in the last 4 years, 2019 থেকে শুরু করে 2024, before I became minister, already 40,788 hectares forest land ke plantation আওতাধীন আনা হয়, and 2,392 kilometers of linear plantation roadside এবং river bank এই plantation গুলো হয়েছে। And after I took over 2024-25, the department has carried out afforestation program of about 10,131 hectares, out of which এই যে 10,000 হেক্টর প্লান্টেশন আমরা করেছি তার মধ্যে I have given more emphasis on commercially important bamboo species. 1,360 হেক্টর only bamboo plantation হয়েছে in 1 year, and we have taken more target. কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় আপনারা সবাই জানেন it is only গাছ লাগালে পরে এটা সম্ভব। কার্বন সিঙ্কিং, I want to tell in the house what is carbon sinking. এটা আজকে কার্বনকে নিয়ে ব্যবসা হচ্ছে। Many organizations they are coming and approaching to us যে যারাই গাছ লাগাচ্ছে any type of trees, প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে যে সমস্ত প্লান্টেশন হচ্ছে কার্বন ট্রেডিং হচ্ছে, কত কার্বন অ্যাবজর্ব হচ্ছে, দি কার্বন এই ইন্ডাস্ট্রিয়াল হাউসেস বা বিভিন্ন সোর্স থেকে প্রকৃতিতে যত কার্বন রিলিজ হচ্ছে তার চাইতে বেশি কার্বন অ্যাবজর্পশন করা ইট ইজ অনলি পসিবল when you do the plantation. এবং বাঁশ চাষ এটাকে খুব বেশি করে এই কার্বন সিঙ্কিংটা করে থাকে। And I'm so happy, I can tell you, maybe in the next 1 year, 2 years, কার্বন ট্রেডিং এর একটা পলিসি আমরা ইতিমধ্যেই তৈরি করেছি যাতে করে রাজ্যের কৃষকরা যারা গাছ লাগাতে নিজের প্রাইভেট ল্যান্ড, ফরেস্ট ল্যান্ডে, পাট্টা হোল্ডার্স যারা বিশেষ করে বন এলাকায় যারা বসবাস করছেন এই কার্বন ট্রেডিং এর মাধ্যমে তারাও কিন্তু উপার্জন করতে পারে। And then tree plantation, আপনারা বলবেন যে প্লান্টেশনগুলো হচ্ছে এইগুলোর মর্টালিটি রেট কেমন? Yes, mortality rate is also there. Without community support, আধারমোড়া, লংতরাই বা জম্পুই হিলসে যারা আছেন তাদের সহযোগিতা ছাড়া I don't think এই প্রকৃতির ভারসাম্য রক্ষা করা, ক্যাচমেন্ট এরিয়া, জলের আধারকে সুস্থভাবে রাখা এটা কখনোই সম্ভব নয়। সো উই আর এনকারেজিং দ্যাম, আমরা তাদের এনকারেজ করছি। বিফোর দ্যাট I want to tell the house, এক পেড় মা কে নাম 2.0 ক্যাম্পেইন এ সারা রাজ্যে আমরা এই বছর মানে ইন দ্য লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার 19,12,000 সিডলিংস আমরা প্ল্যান্টেশন করেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনা এই প্ল্যানেও আমরা প্রায় 5,56,000 সিডলিংস 1,12,000 পরিবারকে আমরা বিতরণ করেছি অনলি ইন সিঙ্গেল ইয়ার।
তো ফরেস্ট ডিপার্টমেন্ট ইজ ট্রাইং ইটস বেস্ট সো দ্যাট আমরা যেন প্লান্টেশন করে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে পারি। অ্যান্ড দেয়ার আর মেনি অফ আর এমএলএস, জেলা সভাধিপতি, কাউন্সিলার্স, গ্রাম প্রধান, ওনারা আমার কাছে চিঠি লিখেন। ইভেন মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান যারা আছেন, দে আর অলসো ইন দেয়ার মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়া ওনারাও প্লান্টেশন করে থাকেন। ফ্রি সিডলিংস দেওয়া হচ্ছে। প্লান্ট গার্ড, যাকে আমরা বাংলায় খগড়া বলি, আই এম শিওর ইট ইজ খগড়া, এটা আমরা দিয়ে থাকি। wherever requests are coming, then and then আমরা এটাকে করতে চেষ্টা করছি। নাও লাইভলিহুড, এই যে ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা যারা বনের এলাকায় বসবাস করছেন তাদেরকে আমরা উৎসাহ দিচ্ছি, আপনারা এই গাছকে নষ্ট করবেন না। গাছ নষ্ট না করে আপনাদের বিকল্প একটা কর্মসংস্থান আমরা করছি। তাতে আমরা কি কি করছি? 1355 earthen check dam, model 1 and model 2 we have constructed, এবং এই বছর মডেল 3 চেক ড্যাম, যেটা উন্নত মানের কন্ক্রিট দিয়ে হবে, সেখানে যেন আমরা টিগার ফিশারি এবং বিভিন্ন ধরনের লাইভলিহুড প্রজেক্ট যেন আমরা আনতে পারি। মাছ চাষ ছাড়াও সেখানে যেন ইকো ট্যুরিজমের ব্যবস্থা করতে পারি, ওই সমস্তভাবে আমরা আর্থেন চেক ড্যাম তৈরি করে সেখানে জলের আধার তৈরি করতে চেষ্টা করছি। ইকো ট্যুরিজম, এটা আমার মন্ত্রিত্ব হওয়ার আগে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় ফরেস্ট মিনিস্টারের চার্জে ছিলেন। Under his leadership at that time, Tripura Natural Trails and Resorts Public Sector Undertaking established হলো ত্রিপুরায় 2022 সালে। And ecotourism কে যেন আমরা ত্রিপুরায় আরো বেশি করে ট্যুরিস্টদের আকৃষ্ট করতে পারি, তার জন্য কিন্তু TNTR in few places শুরু করে দিয়েছে কাজ। আমি বলছি দম্বুর বায়োডাইভার্সিটি পার্ক, যেটা নাকুছড়া, দুই চিন্তা, এখানে সীতাছড়া আমরা বলি, জম্পুই হিলস, এই তিনটি জায়গায় TNTR অলরেডি স্টার্টেড দি ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটিস, যাতে করে সেখানে যারা সে এলাকায় বসবাস করে তারা অংশীদার হতে পারে, সেই ধরনের কাজ আমরা করছি। এনএন আইটিডিসি প্রজেক্টে আপনারা নিশ্চয়ই অনেকেই খবরের কাগজে দেখতে পেয়েছে যে হ্যান্ডলুমটাকে যেন ত্রিপুরায় আরো শক্তপুক্ত করা যায়, তার জন্য আমরা প্রায় 126টি ভিলেজে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিসের আওতাধীন ইয়ার্ন ডিস্ট্রিবিউশন করেছি। সোলার লাইটস, ড্রিঙ্কিং ওয়াটার ট্যাঙ্ক, কমিউনিটি হল, টয়লেট ফ্যাসিলিটিস, প্যাসেঞ্জার শেড ইত্যাদি এই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি। 200 youths from the forest areas যারা এই বিডিপি এরিয়াতে থাকবে তাদের 200 জনকে আমরা এনগেজ করেছি। ভিলেজ কমিউনিটি ওয়ার্কার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অফিসার ইত্যাদি পদ। এবং আপনারা এটাও জানবেন যে ইতিমধ্যেই ত্রিপুরায় বিভিন্ন সেলফ হেল্প গ্রুপগুলো যারা বনের এলাকায় বসবাস করছে ওরা স্বাবলম্বী হতে শুরু করেছে। And I have requested our PCCF and of CU and PD of the project, যেভাবে মাছ চাষগুলো হচ্ছে এগুলো আমাদের মাননীয় সদস্যরা যেন দেখতে পান, এইভাবে প্যাকেজিং করে ওই বাংলাদেশ থেকে যেভাবে আম আসছে ত্রিপুরায় এইভাবে ব্যবস্থা করার জন্য আমি ইতিমধ্যেই বলেছি। এবং অল মেম্বার্স, এখানে আপনারা যেভাবে বলছেন এটি কি শুধু শাসক দলের মেম্বার হবে, নিশ্চয়ই না, অল মেম্বার্স উই উইল ডেফিনেটলি শো যে এই মাছগুলো আমি নিজে দেখেছি। আই ওয়েন্ট টু নর্থ ডিস্ট্রিক্ট,
হঠাৎ করে আমি বললাম, আগে থেকে ওরা প্রস্তুত ছিল না, আমি বললাম ওই বিডিপিকে আমি যাব, আমাকে নিয়ে চল। They took me and really I am happy to see the progress of this work. এবং এটার ক্রেডিট কিন্তু সরকারের, এটা কোনো ব্যক্তি বিশেষের ক্রেডিট হতে পারে না, বিকজ এন্টায়ার গভর্নমেন্ট মেশিনারি ইজ ওয়ার্কিং ফর দিস। 5 লক্ষ করে প্রত্যেকটা সেলফ হেল্প গ্রুপকে আমরা দিয়েছি, এবং বিডিপিকে যে কমিটিগুলো আছে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে কমিটিগুলো আছে তাদেরও 5 লক্ষ টাকা করে, অর্থাৎ 10 লক্ষ টাকা এভরি ভিলেজে অনলি ফর এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিস। এবং আগামী দিন যেগুলো হবে সেগুলো হচ্ছে ফরেস্ট রিসোর্সেসগুলোকে একটা গোডাউনের মতো সৃষ্টি করে সেইখান থেকে কিভাবে বাজারজাত করা যায় সেগুলো ব্যবস্থাপনা আমরা গ্রহণ করছি। সো ওভারঅল আই ক্যান টেল the honorable member শ্রী চিত্তরঞ্জন জি that আমাদের কোনো খামতি থাকবে না, আমাদের কোনো ঘাটতি থাকবে না কাজের ক্ষেত্রে। We also would like to tell you that এলিমেন্ট প্রজেক্ট ইতিমধ্যে মার্চ মাস থেকে শুরু হয়ে গেছে। 41,700 হেক্টর প্লান্টেশনের ড্রাইভ সেখানেও আমরা দেব, এবং আগামী 25 তারিখ, এই মাসের 25 তারিখ অনেক জায়গায় মানে সমস্ত ডিস্ট্রিক্টে এক পেড় মা কে নাম সেবা পর, এটা ভারত সরকারের নির্দেশে প্রতিটি ডিস্ট্রিক্টে গিয়ে মাননীয় মন্ত্রী মহোদয়গণ এবং বিধায়কগণ থাকবেন। এইভাবে বলেছি যে আমাদের 50,000 বৃক্ষরোপণের যে টার্গেট 17 তারিখ থেকে মহাত্মা গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর পর্যন্ত সারা দেশে যে বৃক্ষরোপণের কর্মযজ্ঞ চলছে এটাকে সফল করার জন্য আমি সমস্ত বিধায়কগণ, মাননীয় মন্ত্রী মহোদয়গণ, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় ডেপুটি স্পিকারের কাছেও আমি আবেদন রাখব, এটা আমাদের সবার জন্য প্রচেষ্টা থাকে that we should be number 1 in the country. আমি সেদিন রিভিউতে বলেছি, why did you give me only 50,000 target? I think I could have taken 5 lakhs. আমাকে বলা হলো যে দেববর্মাজি রাজ্যের সাইজ দেখে দেখে এগুলো করা হয়েছে, আপনি যদি লাগাতে পারেন প্লিজ গো আহেড। সো আমি বললাম যে আমরা একদিনেই 10 লক্ষের উপর বৃক্ষরোপণ করলাম 25 তারিখ জুন, and this 50,000 in single day we are ready, CRPF, TSR, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে হিসেব করে this target we are fulfilling. তো আমি মাননীয় সদস্যকে এটি বলবো যে প্রকৃতির ভারসাম্য রক্ষা মানে গাছ বাঁচাতে হবে, গাছ লাগাতে হবে, and you will appreciate that urban forestry-কেও আগরতলাকে আমি সেদিনই মিটিং করে বলেছি, দিল্লিতে যখন আমরা ল্যান্ডিং এর ঠিক আগে দিল্লি শহরটার মধ্যে যখন আমরা পরিক্রমা করি আকাশে, I really love the greenery of our capital, national capital. একদম ছোট ছোট জায়গায় প্রতিটি ক্ষেত্রে আমি দেখেছি যে they have greenery. ওই ধরনের গ্রিনারির ব্যবস্থা আগরতলা, উদয়পুর, কল্যাশহর, আমাদের সমস্ত শহর এবং নগর যে সমস্ত জায়গায় আছে সেখানে আইডেন্টিফাই করে কিভাবে এই ধরনের গ্রিনারির ব্যবস্থা করতে পারি। ডিপার্টমেন্ট অলরেডি স্টার্টেড দি ওয়ার্ক অ্যান্ড উই হ্যাভ ইনাফ ফান্ডের কোনো সমস্যা নেই, দ্যাট মাচ আই ক্যান টেল, অ্যান্ড দিস অল ড্রাইভ উইল হ্যাপেন। মাঝে মাঝে মাননীয় সদস্যরা, মন্ত্রী মহোদয়গণদের আমি অনুরোধ করতেই থাকবো যে এই বিষয়ে আমরা সবাই যদি সতর্ক থাকি, we can definitely mitigate the climate change. Climate change-কে তো বন্ধ করা যাবে না, বাট এটাকে মিটিগেট করার বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতি একটাই যে গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আমরা অনেক ইনফরমেশন পেয়েছি মাননীয় বনমন্ত্রী থেকে, তারপরেও আমি কিছু এই ব্যাপারে ওনার
কাছে জানতে চাই। আমরা জানি বন ছাড়া তৎসঙ্গে যে বায়োডাইভার্সিটি আছে সেইগুলি ছাড়া কিন্তু ত্রিপুরায় কেন এই পৃথিবীতে মানব জীবন বেঁচে থাকবে না। এই ত্রিপুরায় শুধু নয়, সারা নর্থ ইস্ট, সারা ভারতবর্ষেই এটা পরিলক্ষিত হয় যে যেমন ত্রিপুরাতে অন্তত আরো 70-75 বছর আগে যেখানে আমরা দেখেছি ঘন জঙ্গল ছিল। ঘন জঙ্গল মানে এতই ঘন জঙ্গল যে বৃষ্টি বাদল হওয়া সত্ত্বেও ভূমির যে ক্ষয় এখন যেভাবে আমরা দেখছি সেইভাবে কিন্তু ভূমির ক্ষয় হতো না, কারণ বৃষ্টির জল ঘন জঙ্গলের মাধ্যমে যখন দ্রুতভাবে ভূমির উপরে পড়ে না বা মাটির উপরে যখন পড়ে না, খুব আস্তে করে পড়ে, তখন ভূমি ক্ষয় হয়। কিন্তু ত্রিপুরাতে আমরা সবাই জানি নূতন ধরনের বা প্রজাতির যে গাছ লাগানো হয়েছে, সেই ক্ষেত্রে ত্রিপুরার যে ঘনত্ব, বনভূমির বনের যে ঘনত্ব সেটা আর নেই। সেই কারণে কিন্তু ভূমি ক্ষয় সেটা রোধ করা যাচ্ছে না, এবং সেই কারণেই আমাদের সারা ত্রিপুরাতে ইনক্লুডিং হাওড়া নদী নাব্যতা কমে গেছে। বিভিন্ন ছড়া, বিভিন্ন নদীরও নাব্যতা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। মাননীয় মন্ত্রী উল্লেখ করেছেন যে বাঁশ রোপণের ফলে সেই ভূমির ক্ষয় রোধ করা যায়। তো আমি জানতে চাইব যে এই যে ভূমি ক্ষয়, সারা ভূমি ক্ষয় রোধ করার যে প্রয়োজন সারা ত্রিপুরাতে ছড়াই হোক, সেটা আমরা লক্ষ্য করি সাধারণত বাঁশের মাধ্যমেই এটা সম্ভব। ছড়ার পার এবং কিভাবে আবারও ভূমির ক্ষয় বৃক্ষরোপণের মাধ্যমে, যেটা আমরা এখন যেই ক্ষতির সম্মুখীন হচ্ছি, সেটাকে কিভাবে আমরা রোধ করতে পারি, এবং এটা তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা, এবং এই পরিকল্পনা যেন সময় সাপেক্ষ হয়। 10 years, 5 years, 15 years, এই ধরনের পরিকল্পনা বন দপ্তরে আছে কিনা। মাননীয় 2 মিনিট একটু আলোচনা করবো। মাননীয় ফরেস্ট মিনিস্টার যেভাবে এফরেস্টেশন নিয়ে আলোচনা করেছেন, আমি শুনে খুব খুশি হয়েছি। তার সঙ্গে একটা জিনিস যেটা আমি উল্লেখ করেননি, সেটাই আমি পয়েন্ট আউট করতে চাইব। এফরেস্টেশনের সঙ্গে যেভাবে ডিফরেস্টেশন হচ্ছে, বনায়ন ধ্বংস করা হচ্ছে, আমি এন্টার ত্রিপুরার কথা তো জানি না। আমি নর্থ ত্রিপুরাতে আমাদের লালজুড়ি, দামছড়া, পেচারতল এবং ঊনকুটি পাহাড় অঞ্চলে যে গত 40-50 বছরের পুরনো যে আমাদের বনায়ন সৃষ্টি করা হয়েছিল, সেগুলি বনদস্যুরা প্রতিদিন কেটে কেটে জঙ্গলকে এবং বড় বড় গাছগুলিকে কেটে এগুলি মার্কেটে বিক্রি হচ্ছে। এবং আমাদের ধর্মনগর যে শহর, ধর্মনগর শহরে যে ফার্নিচার এবং ঘরের কাজে যে ফার্নিচারগুলি ইউজ করা হচ্ছে, তার 50% হচ্ছে সেই জঙ্গল থেকে যে গাছ কাটাগুলি কেটে নিয়ে এসে মার্কেটে বিক্রি হচ্ছে সেইগুলি। এই ব্যাপারে গভর্নমেন্ট কি উদ্যোগ গ্রহণ করবে যাতে ডিফরেস্টেশন না হয়, সেটা আমি জানতে চাইব। তার সঙ্গে এটার সঙ্গে আমি মাননীয় পরিষদীয় মন্ত্রী রতনজিকে ধন্যবাদ জানাবো যে 18-তে যখন আগরতলাতে এসেছি, আমি খবর পেয়েছি 5টা আমের চারা আমাদের বাড়িতে দেওয়া হয়েছে।
এগ্রিকালচার দপ্তর তরফ থেকে, সেই জন্য স্পেশাল ধন্যবাদ। তার সঙ্গে আরেকটু জানতে চাইব যে অ্যাফরেস্টেশনের জন্য যেভাবে উনি লাখ লাখ হেক্টরে প্ল্যান্টেশন লাগানোর কথা বলেছেন, লেকিন এই প্ল্যান্টেশনের মধ্যে ম্যাক্সিমামগুলি দেখা যাচ্ছে মেনটেন্যান্সের অভাবে সেইগুলি গ্রো হচ্ছে না, এবং সেই জন্য আমাদের যে প্রতি বছর যে বাজেটে অ্যামাউন্টটা স্যাংশন করা হচ্ছে তার বড় একটা অংশ আমরা খরচ করতে পারছি না, সেটা ফেরত যাচ্ছে। যে অডিট রিপোর্টে স্টেট ফাইন্যান্স অডিট রিপোর্ট 2022-23 গত 5 বছরের এখানে যে টাকাটা আমরা খরচ করতে পারিনি তার উল্লেখ রয়েছে। 2019-20 15 কোটি টাকা, 2020-21 47 কোটি টাকা, 2021-22 194 কোটি টাকা, এবং 22-23 126 কোটি টাকা, আর 23-24 124 কোটি টাকা যেটা আমরা ব্যয় করতে পারিনি সেটা ফেরত দিয়েছি। এবং 2024-25 যে অরিজিনাল বাজেট করা হয়েছিল 685 করোড়, সেটাকে রিভাইজড বাজেটে করা হয়েছে 514 করোড়, 171 কোটি টাকা রিভাইজড বাজেটে ঘটানো হয়েছে। এবং এই বছরে যে বাজেট করা হয়েছে 2025-26 716 কোটি টাকা। তো আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন থাকবে, এই যে টাকাটা আমরা খরচ করতে পারছি না, ফেরত যাচ্ছে, বা যেভাবেই হোক সেই টাকাটা ইউটিলাইজেশন হচ্ছে না, এফরেস্টেশনের কাজে যাতে এই টাকাগুলিকে আগে খরচ করা হয় সেই ব্যাপারে ঠিক আছে। ওকে, নমস্কার। মাননীয় চিত্তরঞ্জন কুমার যে রেফারেন্সের বিষয়ে মাননীয় মন্ত্রী বলেছেন বিস্তারিতভাবে, এবং সুন্দর একটা প্ল্যান উনি উপস্থাপন করেছেন আমাদের রাজ্যের জন্য। এখন ত্রিপুরা কিন্তু অন্যান্য রাজ্যের মতো না। ত্রিপুরাতে জনগণ এমনিতেই গাছ লাগায়, একটা ইয়ে আছে, কারণ গাছটাও একটা তাদের প্রফিটেবল আছে, এখান থেকে ইনকাম। এটা কিন্তু মানে ত্রিপুরাতে আছে। বাড়ি ঘরে মানুষ গাছ লাগায়, বাড়ির পাশে লাগায়, ওইটা বিক্রি করে এক সময় দিয়ে ভালো টাকা সেখানে আসে। এছাড়া এখন কতগুলি জিনিস আছে, আমলকি, আমরা, এই সমস্ত, এগুলি তো ভালো টাকা আসে। তাহলে গাছ লাগানোর একটা অভ্যাস মানুষের আছে। এখন এই যে প্ল্যানটা বলেছেন, এটাতে শুধু বন দপ্তরের জায়গা না, অ্যাকচুয়ালি পাট্টার যে জায়গা আছে, মানে বিশেষ করে আমাদের উপজাতি এলাকাতে, সেই পাট্টার জায়গাটা যদি সেইভাবে ব্যবহার করতে পারে, তাদেরকে যদি ফিনান্সিয়ালি মানে ইয়ে করা যায়, সাহায্য করা যায়, অথবা দেখিয়ে দেওয়া যায়, ওই জায়গাটাকে যদি ব্যবহার করতে পারে, তাহলে বনভূমিও কিন্তু আবার ইনকাম জেনারেট হলো ওই অংশের মানুষের জন্য। কাজে এটার উপরে একটু বেশি জোর সেখানে দিতে হবে। আর দ্বিতীয়ত হলো যে আপনার গাছটা যেটা আপনি দিচ্ছেন, যে লক্ষ লক্ষ চারা দিচ্ছেন, সেটা একটা অবস্থায় যাওয়ার, মানে ছোট থেকে একটু বড় হওয়া পর্যন্ত অন্তত এই জায়গাটা যাতে রক্ষণাবেক্ষণটা ঠিকভাবে হয়। না হলে কিন্তু আমি দেখেছি, আমার ইয়ে আছে অভিজ্ঞতার মধ্যে, এগুলিতে সেইভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ার ফলে ছোট অবস্থায় এগুলি মানে বিভিন্ন পশু নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে। কাজে ওই জায়গাটা রক্ষণাবেক্ষণটা যাতে ঠিক হয়, এটার সাথে আপনার বাজেটের এর সাথেই সেটা রাখা। আরেকটা হলো রক্ষা করা পরবর্তী সময়। সেখানে বলেছেন সুরেন্দ্রবাবু, আমি আপনাকে শুধু জাস্ট দুটা বিষয় বলবো। সেই রক্ষার ক্ষেত্রে আপনার তো সেই ধরনের এত ম্যান পাওয়ার নেই, তাতে ধরেন হোমের সাহায্য নিতে পারেন আপনি, সেখানে টিএসআর বা এই সমস্ত সাহায্য নেওয়া যেতে পারে। কারণ হলো যেটা বলেছে সেই ধরনের একটা ঘটনার কথা বলি, একটা আপনার সময়, একটা আপনার আগে। আমাদের যে অংশীদারি বনায়নে কাঠালিয়া ব্লকে কালাপানিয়া গাঁওসভাতে, সোনাপুর গাঁওসভা ছিল, এখন ভাগ হয়েছে, 1200টারই জায়গাতে ব্যাপক পরিমাণ গাছ লাগানো হয়েছিল। এখন দেখা যায় অল্প কয়েকজন একটু বাহুবলী, এরা এই কমিটি চেঞ্জ করে নিজেরা কমিটি করে এই পুরো জায়গাটা 5-6 জনে দখল করে ফেলেছে। আর টোটাল গাছ এখান থেকে কেটে দিয়েছে, হাজার হাজার গাছ কেটে দিয়েছে। কেটে সবটাতে এখন রাবার লাগিয়ে তারা 2 কানি 3 কানি করে বিক্রি করছে, 1200 কানি জায়গা। আরেকটা হলো এখন গত 4 মাস ধরে চলছে কাঠালিয়া থেকে নিয়ে একদম মেইন রুট,
এই মেইন রোডের দুই পাশে এটা হলো কৃষ্ণা অভয়ারণ্যের জায়গা। এখানে দেখা যাচ্ছে রাস্তার কিনারে কয়েকটা গাছ আছে, আর ভিতরের সমস্ত গাছ কেটে দিচ্ছে। কেটে দিয়ে এখানে রাবার বাগান লাগানো হচ্ছে নির্দিষ্ট কিছু লোক। আমি আধা মিনিটের মধ্যে শেষ করি। আপনার দপ্তরের লোকরা যায় সেখানে, কিন্তু কি কারণে জানি এরপরে তারা ফিরে আসে, আর ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয় না। এখানেও কিন্তু শত শত কানি, শত শত একদম মানে সোনামুড়া বিলোনিয়া মেইন রোডের পাশে। কাজে এটা ঠিক আছে, আপনার যে পরিকল্পনা এটা ঠিক আছে, দারুণভাবে এটা সমস্ত মানুষ, কিন্তু এভাবে কেটে নিতে তাহলে পরে কিন্তু যেটা লাগালেন সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে অল্প কিছু লোকের জন্য। কাজে এটাতে একটু কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমি আবেদন করছি। কিছু কইবেন? আমি একটা ছোট্ট একটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন আমার মিনিস্টার ক্লারিফিকেশন দরকার। না আচ্ছা কারণ এটা ছোট হলেও ইম্পর্টেন্ট বিষয়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে অতি সত্ত্বর রাজ্যের বন দপ্তর কর্তৃক প্রয়োজনীয় উদ্যোগ সম্পর্কে আমাদের যে মাননীয় বিধায়ক যে বিষয়টা এনেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমি যেটা অ্যাড করতে চেয়েছি সেটা হচ্ছে আমরা প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে শুধু গাছপালা, আমাদের হাতি আছে, বনে বাঁদর আছে। এখন দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যারা গ্রামে বাস করি, বাঁদরের যে যন্ত্রণা, আমাদের যারা কৃষকরা আছেন গ্রামে, তারা বানরের যন্ত্রণায় তারা কৃষি করতে চাইছে না। সুতরাং আমার মাননীয় মন্ত্রীকে অনুরোধ থাকবে বাঁদরের খাবার জন্য যাতে জাম্বুরা, কাঁঠাল এগুলা বনে লাগানো হয়, যাতে তাদের খাদ্য তারা সেই বনেই পায়। কারণ আমরা দেখতে পাই আমাদের গ্রামে গঞ্জে অনেকের বাড়িতে পর্যন্ত ঢুকে যায়, তাদের এখন বনের মধ্যে খাবার নেই, কলাও নেই, কলার থুড়ি সব মানে শুরু করার আগে কেটে ফেলা হয়। সুতরাং সেদিকে আমাদের নজর দেওয়া উচিত, কারণ সেটাও আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা। সেটা আমি ধন্যবাদ। 1 মিনিটে শেষ করুন। সুন্দর একটি বিষয়, কিন্তু গাছ মাটি ছাড়া হবে না। কিন্তু কি করব ওনারা তো না আর তো আছে। 1 মিনিট কোশ্চেনের সিস্টেম হলো 3টা ম্যাক্সিমাম কোর। এটা যদি সব এটা ঠিক আছে, ইম্পর্টেন্ট তো আছে। এটার সাথে আপনি যে বলবেন এটার সাথে 1 মিনিটে শেষ করুন। প্রথমত গাছ মাটি ছাড়া চলবে না, কিন্তু আমাদের মাটির স্বল্পতা আস্তে আস্তে কমছে। বিজ্ঞানীরা বলছে 2040 সালের মধ্যে 30% নগরায়নের অন্তর্ভুক্ত সেখানে হবে, কাজে মাটি আমাদের কমবে। 2 হচ্ছে মরুভূমির বিস্তার বাড়ছে বিজ্ঞানীদের ভাষা। আমাদের এখানে ত্রিপুরাতে সার্ভে করেছে, একজন টপিক্যাল সার্ভে করে দেখেছিল, এবং এটা সত্য যে আমরা বাড়িঘর করছি প্রচুর, যার ফলে সব হচ্ছে পাকা কনস্ট্রাকশন, মাটি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং দ্রুত এগুলো বাড়ছে আবাসন, যার ফলে দেখা গেছে যে মাটির পরিমাণ আমাদের সেখানের মধ্যে কিন্তু কমে আসছে। আমি জাস্ট 3টা সার্ভে যেগুলো আমাদের ভবিষ্যতের বিষয়গুলোর সঙ্গে জড়িত, কাজে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে কিছু জায়গাকে প্রোটেক্ট করা, এটা বন দপ্তরের প্রয়োজনীয়তা সেখানে আছে। আমি বেঙ্গালোরের লালবাগের কথা বলবো, বিরাট বাগান, কলকাতা বোটানিক্যাল গার্ডেনের কথা একটু আমি উদাহরণ হিসেবে বলছি, দিল্লির নেহেরু পার্ক, এগুলো কিন্তু কেউ দখল নিতে পারে। আমার মন্ত্রীর কাছে বক্তব্য, ত্রিপুরাতে বোটানিক্যাল গার্ডেন আমরা করতে পারিনি, এটা ঠিক আছে সায়েন্স স্টুডেন্টদের জন্য। ত্রিপুরাতে একটা ভালো বোটানিক্যাল গার্ডেন প্রয়োজনে 2টা বোটানিক্যাল গার্ডেন তৈরি করা যায় কিনা, যেটার ভেতরে বিভিন্ন প্রজাতির গাছ থাকবে, এটা একটা সংরক্ষিত থাকবে, একটা বিরাট সম্পদ হবে। এই জিনিসগুলো আমাদের সেখানের মধ্যে দেখা। ঠিক আছে, বসেন। মাননীয় মন্ত্রী। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আমি খুব খুশি যে এই ব্যাপারটা নিয়ে যে মাননীয় সদস্যরা, ইট ইজ নট পয়েন্ট অফ ক্লারিফিকেশন, ওনারা কি ভাবছেন বন দপ্তরকে নিয়ে, এটা
ব্যাখ্যা করেছেন। I can only tell, let me answer the concern of honorable member যিনি এনেছেন, যে বৃষ্টির জল ধরে রাখা। You are right that bamboo has maximum capacity of absorbing it, soil conservation পক্ষেও কিন্তু ব্যাম্বু খুব ভালো। এইটাকে মাথায় রেখে we already took, the work is in progress, catchment area treat করা, এবং not only forest department, একটা NGO আসছে, তাদেরকে আমরা আমবাসা কয়েকটা জায়গা দিয়েছি, we have already given them, যে এই জায়গায় ক্যাচমেন্ট এরিয়াটাকে ট্রিট করে। সি দি ওয়াটার, এই যে নদীতে আসছে, এটা কোথা থেকে আসছে, there is a source, এবং সেই জায়গাটাকে বলে ক্যাচমেন্ট এরিয়া, and we are doing that। এবং আপনি যেভাবে বলেছেন, আই থিঙ্ক দপ্তরের আধিকারিকরাও শুনছেন এটা, not I as a minister, even the wishes, the will of the officers, of the employees also equally important. তো তাদেরকে সঙ্গে নিয়ে এগুলো করা, and I am very happy that you have raised this point. Secondly, এখানে বাজেটের যে কথা আপনি বলেছেন, I don't think it is for afforestation, তবে কিছু কিছু জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট cannot take this program, কারণ এই যে পাট্টা ল্যান্ডের যে ডিমার্কেশন, এখনো কিন্তু এটা সঠিকভাবে হয়নি। So once I called the Revenue Secretary, PCCF and HOF, এবং ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি সেখানে ছিলেন, কারণ 3 দপ্তরের সমন্বয়ে এগুলোকে করতে হবে। ফরেস্ট ইজ নট দি ডিপার্টমেন্ট, অ্যালটমেন্ট করার ক্ষেত্রে কিন্তু ফরেস্ট পারবে না, ইট ইজ উইথ দি SDM। ফরেস্ট শুধু জায়গা দেখিয়ে দিতে পারবে, দিস ইজ দি ল্যান্ড, আর আমাদের বলুন যে এই পাট্টা হোল্ডারের জায়গাটা এইটা, তখন আমরা দিয়ে দেব। এই ডিমার্কেশন না হওয়াতে কি হচ্ছে, যেখানেই ফরেস্ট ডিপার্টমেন্ট যাচ্ছে সেখানে 2 জন হাত তুলে বলছে এটা আমার জায়গা, এখানে আমরা করতে দেব না, এন্ড দেয়ার আর ডিসপিউটস লাইক দিস। আমার মনে হচ্ছে যে এই যে অ্যাফরেস্টেশন প্রোগ্রামে আপনি যা বাজেটের কথা বলেছেন, দিস মে বি দি ইফেক্ট অফ দ্যাট। হাউএভার, এই ধরনের যে বাজেটে যদি কোনো ধরনের ঘাটতি থাকে বা আমরা খরচ করতে পারি না, উই আর অলওয়েজ রিভিউইং, এবং আমি নিজে উৎসাহিত করছি অফিসারদের যে কোনোভাবে এই টাকা যেন খরচ করতে না পারে, এই ধরনের পরিস্থিতি যেন না। সো উইল ডেফিনেটলি টেক কেয়ার অফ ইট। আর আমাদের যিনি ইনচার্জ বিরোধী দলনেতা, উনি বলেছেন যে পাট্টার ক্ষেত্রে বা বাহুবলীদের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন, ফার্স্ট টাইম আমি কিন্তু আপনি আমার নজরে এনেছেন। আমার মনে হয় আমি অনুরোধ করব মাননীয় বিধায়ক বা এনি মেম্বার ইন দি হাউস, যদি এই ধরনের কিছু থাকে আপনারা আপনাদের পেয়ার ইউজ করুন, একটা চিঠি দিন। সেদিন কৃষক সভা থেকেও কিছু নেতৃত্বরা এসছেন, and I have heard all their problems, এবং সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া ডিএফকে ডেকে এনে কারা হাতির আক্রমণে আক্রান্ত হয়েছে, কারা পায়নি, ইনস্ট্যান্টলি আই টুক অ্যাকশন। এবং যেহেতু আপনারা বিধানসভার সদস্য, ইট ইজ ইয়োর রাইটস, আপনারা লিখবেন, জানাবেন। এবং যেহেতু আপনি বলেছেন বাহুবলী না সাধারণ সেটা বলতে পারছি না, বাট ডেফিনেটলি আমি কালকে থেকেই খবর নেব যে আসলে কি হচ্ছে এটা। এন্ড যেটা আমাদের দীপঙ্কর সেন সাহেব বলেছেন যে বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড অল দিস, এইগুলো চলতে থাকবে। আমার এই সময়কার মধ্যে যেগুলো আমি পরিকল্পনা নিয়েছি এগুলো আমি করব, এবং আপনারা যেগুলো সাজেশন দিচ্ছেন এগুলো আমরা কিভাবে করতে পারি তাও দেখব। বাট ইউ মে বি ফরেস্ট মিনিস্টার টুমরো, আপনিও আপনার সময়টাতে করবেন। ডেমোক্রেসি ইজ সাচ এ বিগ থিং। ডেমোক্রেসির একটাই জিনিস, আমি এখানে ছিলাম, এখানে এলাম, কালকে কে আসবে কে যাবে, নো ওয়ান নোস। যখন আমরা দায়িত্ব পাবো আমরা আমাদের দায়িত্ব পালন করো, এটাই আমাদের প্রতিজ্ঞা, এবং এখানেই আমরা কাজ করব। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট অল অফ ইউ। এই পয়েন্টগুলো নোটেড থাকবে, এবং ডিপার্টমেন্ট যা করছে তার বাড়তি আপনারা যা সাজেশন দিয়েছেন
এইগুলো আমরা করব। থ্যাংক ইউ। ধন্যবাদ। রেফারেন্স পিরিয়ডের কোয়েশ্চন, ফরেস্ট ল্যান্ডে যেগুলি বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা অফিস করার জন্য দরখাস্ত করছি, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, ফরেস্টে ল্যান্ড ব্যাংক বলে একটা আছে, ল্যান্ড ব্যাংক যেটা পাট্টা দেওয়া যায় না, ল্যান্ড ব্যাংক আছে কি না? কারণ আমরা বিভিন্ন অফিসের জন্য জমি যখন খুঁজতে যাই তখন একটা ফরেস্ট রিজার্ভ না এটা রিজার্ভ এটা আমরা জানি না। তখন আমি জানতে পারিছি কিছুদিন আগে আমি ব্লকে একটা মিটিং করেছিলাম, আমি জিজ্ঞেস করেছিলাম যে ল্যান্ড ব্যাংক আছে কিনা আমাদের এই পদ্মবিল ব্লকের আন্ডারে। তখন যিনি আসলেন উনি বললেন যে আমাদের এখানে ল্যান্ড ব্যাংক আছে কতটুকু 6 হেক্টর, ওইটা অফিস কাজে ব্যবহার করা যায়। এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। না না, মানে উনি যেটা বলছেন যে ফরেস্ট দপ্তরের নির্দিষ্ট জায়গা যেটা কোনোভাবে অ্যালটমেন্ট দেওয়া যাবে না, ইট ইজ দেয়ার, এটা রক্ষা করতেই হবে। আসলে এই অ্যালটমেন্টটা কবে থেকে শুরু হয়েছে? আরওএফআর, ওই যে ফরেস্ট রাইট অ্যাক্ট যখন শুরু হলো তখন থেকে কিন্তু বনের একটা অংশ যারা অংশীদার তাদেরকে দেওয়া হয়। এবং মাননীয় সদস্য যেটা বলেছেন যে ল্যান্ড ব্যাংক আছে কিনা, নিশ্চয়ই আছে, না হয় কিভাবে আমরা গার্ড দেব? দিস আর অল টু বি প্রটেক্টেড, যার জন্যে কিন্তু আমরা রিক্রুটমেন্টও করছি। ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্ট ক্যাবিনেট ইতিমধ্যে সমস্ত কিছু ওকে করে দিয়েছে এবং এই ল্যান্ড ব্যাংক যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টই কাজ করবে সেখানে কিন্তু অন্য কোনো সংস্থা বা কোনো ব্যক্তি বিশেষকে এটা দেওয়া যাবে না। দ্যাট ইজ দি ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। ঠিক আছে। রেফারেন্স পিরিয়ডের তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল রাজ্যের প্রথিত যশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, রেফারেন্স পিরিয়ড নোটিশ রাজ্যের প্রতিভা যশোর ক্রীড়াবিদ আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার লক্ষ্য সরকারি প্রয়োজন এবং উদ্যোগ নেওয়া সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। মাননীয় শম্ভুলাল চাকমার এই রেফারেন্সে আমি বলতে চাবো যে আপনি মাননীয় যুব বিষয়ক ক্রীড়া দপ্তরে যেটা জানতে চেয়েছেন, যুব বিষয়ক ক্রীড়া দপ্তর রাজ্য ক্রীড়া উন্নয়নের আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে আমাদের এই রাজ্যে পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে উন্নয়ন প্রশিক্ষণে বিভিন্ন ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি ও জাতীয় আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়ার জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ইতিমধ্যে আমরা শুরু করেছি। ত্রিপুরার যে নতুন প্রকল্প চালু করা হয়েছে 3টি, মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট স্কিম, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম ও মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার। ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আন্তরিকতার সহিত কাজ করছে। বিগত 7 বছরের রাজ্যে প্রভূত পরিমাণ উন্নত ক্রীড়া পরিকাঠামো তৈরি হয়েছে। যুব বিষয়ক ক্রীড়া দপ্তর হইতে ইতিমধ্যে 4টি সিনথেটিক ফুটবল মাঠ তৈরি করা হয়েছে, যথাক্রমে বিলুনিয়া বিকেআই মাঠ, উদয়পুরে চন্দ্রপুর মাঠ, জম্পুই জেলা সুদূর্ণ দেববর্মা স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, আগরতলা উমাকান্ত একাডেমি মাঠ, বাদারঘাট স্থিত প্রতুল ভট্টাচার্য স্মৃতি সিনথেটিক ফুটবল মাঠ। এই প্রতুল ভট্টাচার্য স্মৃতি ফুটবল মাঠ যিনি দীর্ঘ বছর আগে, অর্থাৎ আজ থেকে প্রায় বছর আগে উমাকান্তের মাঠে তিনি ফুটবল খেলতে গিয়ে প্রাণ দিয়েছেন, আমরা ওনার নামে ওই মাঠটা করেছি। তো আজকে প্রশ্ন হলো, এত বছর পর এর আগেও অনেক ক্রীড়ামন্ত্রী অনেকেই ছিলেন, কিন্তু ওই প্রতুল ভট্টাচার্য ভদ্রলোক যিনি ফুটবল মাঠে প্রাণ দিয়েছেন, ওনার নামে কোনো মাঠ তৈরি বা ওনার নামে কোনো কিছু করা বিগত দিন কোনো সরকার সেগুলো উদ্যোগ গ্রহণ করেনি। শুধু আমরা মাঠ তৈরি করছি না, বর্তমান সময়ে আমরা ক্রীড়াবিদ যারা রয়েছে তাদেরকেও সম্মান দেওয়া, তাদেরকে তাদের যোগ্য সম্মান দেওয়ার জন্য কিন্তু আমরা অনেক কাজ করছি। তো আমরা বাদারঘাট প্রতুল ভট্টাচার্য স্মৃতি সিনথেটিক ফুটবল মাঠ, মোহনপুর স্থিত উত্তর দেবেন্দ্রনগর উচ্চ বিদ্যালয় মাঠ, জিরানিয়া স্থিত সচিন্দ্রনগর উচ্চ বিদ্যালয় মাঠ,
ওয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, এছাড়াও উদয়পুরস্থিত রমেশ স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ আরেকটি সিনথেটিক ফুটবল স্টাফ বসানোর কাজ প্রায় শেষের পথে। ধলাই জেলা প্রশাসনের উদ্যোগে ও যুব বিষয় ক্রীড়া দপ্তরের সহযোগিতায় গঙ্গানগরে একটি সিনথেটিক ফুটবল স্টাফ বসানো হয়েছে। আমবাসা মহকুমার মৎস্যপাড়া আরেকটি ফুটবল স্টাফ বসানোর কাজ প্রায় শেষের পথে। এছাড়াও উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে উদয়পুর মহকুমায় কিল্লায়, তেলিয়ামুড়া মহকুমা মুঙ্গিয়াকামিতে ও কৈলাস শহরের দেওড়াছড়ায় 3টে সিনথেটিক ফুটবল স্টাফ বসানো হয়েছে। 2টি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক যথাক্রমে দেওভক্তি জমাতিয়া অ্যাথলেটিক ট্র্যাক বাধারঘাট এবং অরুণাবরায় সিটি সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক পানিসাগর। সবকা সাথ সবকা বিকাশ শুধু বলা নয় এবং সবার সম্মান শুধু বলা নয়, এই সরকারের কাজের মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন দেওভক্তি জমাতিও আমাদের রাজ্যের একজন প্রতিভাবান খেলোয়াড় ছিলেন, কোচ ছিলেন ভারতীয় দলের, কিন্তু ওনাকেও দীর্ঘ বছর তিনি বঞ্চিত ছিলেন। ওনার নামে সেই মাঠ আমরা অ্যাথলেটিক ট্র্যাক বাদারঘাটে উৎসর্গিত করেছি এবং অরুণাভ রায় আমাদের ভারতীয় কোচ ছিলেন, ওনার নামেও আমরা একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক পানিসাগরে বানিয়েছি। বাদারঘাটে স্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে একটা স্বদেশপ্রিয় নন্দী সিটি সিনথেটিক হকি ট্রাক তৈরি করেছি। উমাকান্ত ফুটবল মাঠ নৈশকালীন খেলার সুবিধার জন্য ফ্লাড লাইটের ব্যবস্থা করা হয়েছে। ধর্মনগর, তেলিয়ামুড়া 2টি মাল্টিপারপাস স্পোর্টস হলের কাজ প্রায় শেষের পথে এবং উদয়পুর এবং কৈলাস শহরে আরও 2টো হলের কাজ শুরু হয়েছে। আমবাসায় একটি মধুসূদন সাহা স্মৃতি যুব আবাস তৈরি করা হয়েছে এবং উদয়পুর ও কৈলাস শহরে আরও 2টি যুব আবাসের কাজ চলছে। একটা সময় ছিল শুধুমাত্র আগরতলা কেন্দ্রিক, অর্থাৎ আমাদের রাষ্ট্রীয় স্তরে যে সমস্ত খেলা বা আমাদের রাজ্য স্তরে যে সমস্ত খেলা হবে সেটা শুধুমাত্র আগরতলা ছাড়া বাইরে খেলার কোনো পরিকাঠামো আমাদের রাজ্যে ছিল না। এখানে বিরোধী যারা আছেন তারাও জানেন যত আমাদের রাজ্যস্তরীয় ক্রীড়া অনুষ্ঠান হবে সেগুলো আগরতলা করার এর জন্য প্রয়োজন ছিল, থাকার কোনো ব্যবস্থা ছিল না, মাঠ ছিল না। আজকের দিনে দাঁড়িয়ে আমরা আমবাসাতে যুব আবাস কমপ্লিট হয়েছে, সেখানে আমরা চাইলে কিন্তু আজকে রাজ্যস্তরীয় ক্রীড়া অনুষ্ঠান করতে পারছি এবং উদয়পুর এবং কৈলাস শহরেও যুব আবাসের কাজ শুরু হয়েছে, সেটা হয়তো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আমরা পানিসাগরে আন্তর্জাতিক সুইমিং পুলের কথা এসেছিল, পানিসাগর আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুল তৈরি করা হয়েছে এবং সেটা শেষ হয়েছে। আগরতলা এনআরসিসির একটি বাস্কেট কোর্ট তৈরির কাজ প্রায় শেষ হয়েছে। বাদারঘাট স্থিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটি প্রাকৃতিক ঘাসের মাঠও তৈরি করা হয়েছে। এছাড়াও 10টা ন্যাচারাল ঘাসের মাঠ, এখানে অন্য একটা দিনও এই ধরনের আলোচনা এসেছিল যে আমরা শুধু সিনথেটিক মাঠ করছি, এরকম নয়, আমরা রাজ্যে ন্যাচারাল ঘাসের মাঠও তৈরি করছি। ইতিমধ্যে আমরা 10টা ন্যাচারাল ঘাসের মাঠের কাজ আমরা করছি, যেগুলো অনেকখানি কমপ্লিট হয়েছে। জম্পুই হিলের মনপুই উচ্চ বিদ্যালয় মাঠ, ফটিকরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠ, কৈলাসের ডলুগাঁও মাঠ, টিলাবাজার উচ্চ বিদ্যালয় মাঠ, জুলাইবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠ, শ্রীরামপুর এইচএস স্কুল মাঠ, ধনবিলাস উচ্চ বিদ্যালয় মাঠ, নলচর ঘাস চৌমনি উচ্চ বিদ্যালয় মাঠ, এগুলোতে ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করা হচ্ছে। এছাড়াও আপনারা জানেন শান্তির বাজারে মিনি স্টেডিয়াম তৈরি করা হচ্ছে ন্যাচারাল ঘাসের মাঠ, সেখানেও প্রায় 60-70% কাজ হয়েছে। এছাড়া 72টি ওপেন জিম তৈরি করা হয়েছে সাধারণ জনগণের শরীরচর্চা স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য। অলমোস্ট সবগুলো বিধানসভাতেই আমরা একটা করে ওপেন জিম করার প্রয়াস করছি, কয়েকটা বাকি রয়েছে, সেগুলো হয়ে যাবে। বিগত 7 বছরে ত্রিপুরা রাজ্যের ক্রীড়াবিদদের জাতীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনও করেছে। আমরা শুধু পরিকাঠামো অর্জন করছি না, আমাদের ছেলেমেয়েরা ভালো খেলায় অংশগ্রহণ করছে এবং তারা সফলও হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, স্কুলস গেমস ফেডারেশন অফ ইন্ডিয়ার অধীনে জাতীয় স্তরে ক্রীড়া ফেডারেশনগুলোর আয়োজিত প্রতিযোগিতায় মোট 110টি স্বর্ণ পদক জয়ী হয়েছে এই 7 বছরে, যার মধ্যে 38টি স্বর্ণপদক, 33টি রৌপ্য এবং 39টি তাম্রপদক লাভ করেছে। পদক বিজয়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জিমনাস্টিক শ্রীপর্ণা দেবনাথ, জুডোতে তানিয়া দাস, উমা বেগম, রেক্সনা দেববর্মা, যোগাসনে পায়েল দেববর্মা, দেবপ্রণা কুন্ডু, পূজা সাহা। শ্রীপর্ণা দেবনাথ পুনরায় অনুষ্ঠিত জাতীয় জুনিয়র ন্যাশনাল আর্টিস্টিক জিমনাস্টিক প্রতিযোগিতায় 4টি স্বর্ণপদক লাভ করেছে ও এশিয়া জুনিয়র আর্টিস্টিক জিমনাস্টিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছে। জুডোকায় তানিয়া দাস বাহরিনে অনুষ্ঠিত 3য় এশিয়ান গেমসে ভারতীয় জুডো দলের স্থান পেয়েছে। এছাড়া দাবায় আর্শিয়া দাস ও আরাধ্যা দাস বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল অর্জন করেছে। রাজ্যের মেয়ে অস্মিতা দে জাতীয় গেমস জুডোতে স্বর্ণপদক লাভ করেছে। জিমনাস্টিকে প্রতিষ্ঠা সামন্ত উত্তরাখণ্ডে অনুষ্ঠিত
জাতীয় গেমসে পদক লাভ করেছে, অ্যাথলেটিক্সে মধুমিতা দেব বিশ্ব পুলিশ গেমসে পদক লাভ করেছে। সম্প্রতি 19শে মে 2025 তারিখে রাজ্যের প্রথম পার্বত্যারোহী হিসাবে শ্রী অরিত্র রায় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয় করেন। রাজ্য সরকারের যুব বিষয় ক্রীড়া দপ্তর ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানতে সাফল্যের জন্য আর্থিক সাহায্য করে। আজকে আমাদের এখানে মাননীয় বিরোধী দলের বিধায়ক সুদীপ রায় বর্মন নেই। গতকালকে যখন আমি ধন্যবাদ সূচক অর্থাৎ 19/9 যখন আমি ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠ করছিলাম অরিত্র রায়ের জন্য, তখন তিনি বলছিলেন যে আমরা সরকার পক্ষ থেকে অর্থাৎ ধন্যবাদ সূচক পাঠ করছি, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য আমরা করিনি। তো উনি তো নেই, তারপরেও আমি মিডিয়ার বন্ধুদেরকে বলবো, আমার হাতে যে প্ল্যাকার্ডটা আছে এবং বিরোধী দলের বিধায়করা যারা আছেন, 2 জন বিধায়ক আছেন কংগ্রেস দলের, ওনাদেরকে বলবো এটা দেখার জন্য। কারণ উনি বারবার চিৎকার করে বলছিলেন যে আমরা কোনো অর্থ সাহায্য করি। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা ওনাকে সম্মান জানিয়েছি যখন তিনি মাউন্টেন এভারেস্টের শৃঙ্গ জয় করে এসেছিলেন। তারপরে আমরা জাতীয় ক্রীড়া দিবসে ওনাকে আমরা সম্মান জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে। এছাড়াও ওনাকে আর্থিক সাহায্যের কথা এসেছিল যে আমরা আর্থিক সাহায্য করিনি। আমি আর্থিক সাহায্য বলছি, অনারেবল গভর্নর 1 লক্ষ টাকা দিয়েছে। আমি আমাদের সরকারি যে সাহায্যগুলো তিনি পেয়েছেন সেটা আমি বলছি। অনারেবল গভর্নর 1 লক্ষ টাকা দিয়েছেন। ত্রিপুরা ট্যুরিজম কর্পোরেশন 75,000 টাকা প্রথম দিয়েছিলেন। আমাদের স্পোর্টস দপ্তর প্রথম উনিকে যাওয়ার সময় 50,000 টাকা দিয়েছে। ডাইরেক্টর স্কিল ডেভেলপমেন্ট আমাদের 75,000 টাকা দিয়েছে। ডিএম সিপাহী জেলা 25,000 টাকা দিয়েছে। ডিএম ওয়েস্ট 25,000 টাকা দিয়েছে। ডিএম ধলাই 10,000 টাকা দিয়েছে। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন 1 লক্ষ টাকা দিয়েছে। আরবান ডেভেলপমেন্ট 25,000 টাকা দিয়েছে। ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড 10,000 টাকা দিয়েছে। এবং তিনি যখন জয়ী হয়ে এসছেন তারপর ত্রিপুরা ট্যুরিজম 75,000 টাকা দিয়েছে। ডিএম সাউথ 10,000 টাকা দিয়েছে। ওএনজিসি 25,000 টাকা দিয়েছে। আমাদের দপ্তর আবার 10,000 টাকা দিয়েছে। মোট ওনাকে 6,15,000 টাকা সরকারি সাহায্য পেয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা পিএসইউ থেকেও আর্থিক সাহায্য পেয়েছেন। 19 তারিখে যখন আমরা ওনার জন্য ধন্যবাদ সূচক প্রস্তাব পাঠ করছিলাম, তিনি দাঁড়িয়ে বিরোধিতা করছিলেন যে সরকার কোনো সাহায্য করেনি। তার জন্য আমি এই অ্যামাউন্ট আপনাদেরকে বললাম। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ওনাকে সাহায্য করা হয়েছে। পদক বিজয়ী ও প্রতিভাবান ক্রীড়াবিদদের উৎসাহ প্রদানের জন্য যুব বিষয় ক্রীড়া দপ্তর আর্থিক সাহায্য পুরস্কার চালু করেছে। এটাও আগে ছিল না। আমরা 2023 সাল থেকে বিভিন্ন ক্রীড়াবিদ যারা জাতীয় স্তরের বিভিন্ন খেলাধুলায় যারা অংশগ্রহণ করেন, যারা সোনা জিতছেন বা যারা সিলভার জিতছেন, যারা ব্রোঞ্জ জিতছেন, তাদেরকেও কিন্তু আমরা পুরস্কৃত করছি। ইতিমধ্যে 2023 এবং 2024 এবং 2025 অর্থ বছর 139 জন ক্রীড়াবিদকে এই আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। যারা 1 লক্ষ টাকা পেয়েছেন, যারা সোনা জিতেছেন, যারা রূপো জিতেছেন 50,000 টাকা করে পেয়েছেন, যারা ব্রোঞ্জ জিতেছেন 25,000 টাকা করে পেয়েছেন। এইরকম সংখ্যাটা 139 জন ক্রীড়াবিদ 2023-24 এবং 2024-25 অর্থ বছরে পেয়েছে। এই যে স্কিম, এটা আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এটা শুরু হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য প্রাপকরা হলেন দাবায় আরশিয়া দাস, আরাধ্যা দাস, শ্রীপর্ণা দেবনাথ, প্যারাসুইমার বিনীত রায়, সমীর বর্মন, অন্যান্যরাও এই সুবিধাটা পেয়েছেন। খেলো ত্রিপুরা প্যারা গেমস আয়োজন করা হয়েছে। এটাও ত্রিপুরা রাজ্যে প্রথম শুরু হয়েছে। যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছেন, যাদের মধ্যে প্রতিভা রয়েছে, তাদের দ্বারা আমরা আমাদের যে বিবেকানন্দ ময়দান আস্তাবল গ্রাউন্ড, সেখানে আমরা প্রতি বছর অর্থাৎ 2024 সাল এবং 2023 সাল এই 2 বছর আমরা সেখানে প্যারা গেমস অনুষ্ঠান করি। সেখানে প্রায় 400 প্যারা অ্যাথলেটিক যারা অংশগ্রহণ করে, এবং সেই অংশগ্রহণের মধ্যে দিয়ে যারা অংশগ্রহণ করেছিল প্রত্যেকের জন্য আমরা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকেও এবং ক্রীড়া দপ্তর থেকে সেখানে আমরা ক্যাম্প করে তাদেরকে আর্থিক সাহায্য, তাদের যে সোশ্যাল পেনশনের আমরা ব্যবস্থা করিয়ে দিয়েছি। একসঙ্গে সেখানে যারা দিব্যাঙ্গ উপস্থিত ছিলেন সকলকে, যারা 60% উপরে, সকলকে আমরা সেই পেনশনের আওতায় নিয়ে এসেছি এবং সেখানেই তাদেরকে স্যাংশন মেমো দেওয়া হয়েছে। 2023 সালের নভেম্বর মাসে 66তম আমরা যে সমস্ত প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আমরা এখানে করেছি, 2023 সালের নভেম্বর মাসে 66তম জাতীয় স্কুল গেমস যোগা এখানে অনুষ্ঠিত হয়। 2024 সালের ফেব্রুয়ারি মাসে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস এখানে আমরা অনুষ্ঠিত করি। 2024 সালের ডিসেম্বর মাসে 68তম জাতীয় স্কুল গেম জুডো এখানে আমরা অনুষ্ঠিত করি।
2024 সালে ফেব্রুয়ারি মাসে 7ম উত্তর পূর্ব যুব উৎসব অনুষ্ঠিত করি। 2025 সালে আগস্ট মাসে এইখানে আমরা এনএসএস এর নর্থ ইস্ট ফেস্টিভ্যাল করি। 2025 সালে সেপ্টেম্বর মাসে ভারত স্কাউট গাইডের প্রথমবারের মতো ভারতের এখানে ন্যাশনাল ক্যাম্প করা হয়। ক্রীড়া ক্ষেত্রে প্রশিক্ষণ, শারীরিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 8 জন স্পোর্টস অফিসার নিয়োগ করা হয়েছে। রিজনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন পানিজগরে 1 জন সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়েছে। 301 জন শারীরিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। বর্তমানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট কমপ্লিট হয়েছে, বাকি পরীক্ষার প্রসেস শুরু হয়েছে। 10 জন ইউথ অর্গানাইজার নিয়োগ প্রক্রিয়া চলছে টিপিএসসির মাধ্যমে। 10টি কোর্স তৈরি করা হয়েছে, যার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যে ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য যুব বিষয়ক ক্রীড়া দপ্তর সর্বদা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে রাজ্যবাসীর সহযোগিতায় ক্রীড়া ক্ষেত্র দেশের প্রথম সারিতে রাজ্যগুলোর মধ্যে স্থান করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও আমাদের যারা স্পোর্টস স্কুল থেকে বা আমাদের জাতীয় স্তরে যে সমস্ত খেলোয়াড়রা বাইরে যান, তাদের জন্য বিমান চালু করা হয়েছে। এটাও আমাদের রাজ্যে ছিল না। আমরা দেখেছি 2017 সালে একজন জিমন্যাস্টিক যিনি বাইরে খেলতে গিয়ে উপর থেকে পড়ে গিয়ে ওনার মেরুদণ্ড ভেঙে যায়। সরকারের কাছে কোনো স্কিম, কোনো ধরনের পরিকল্পনা ছিল না তাকে সাহায্য করার। আমাদের এই সরকার, আমরা তাদেরকে বর্তমান সময়ে প্রত্যেকটা খেলোয়াড় যারা বাইরে যাচ্ছেন, আমাদের সরকারি উদ্যোগে প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। তারা যেন কোনো কারণে কোনো দুর্ঘটনা ঘটলে তাদেরকে যেন পুনরায় মাঠে ফিরে যেতে পারে, তার জন্য কোনো কারণে আর্থিক অসুবিধা না হয়, তার জন্য বিমার ব্যবস্থা করা হয়েছে। তো আমি মাননীয় বিধায়ক শম্ভুলাল মহোদয়, যিনি রেফারেন্স পিরিয়ড এনেছিলেন যে রাজ্যে প্রথিতযশা ক্রীড়াবিদদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় স্তরে ক্রীড়াবিদ হিসাবে গড়ে তোলার সরকারি যে প্রকল্প বা সরকারি উদ্যোগ, সেই সম্বন্ধে আমি ওনাকে অবগত করলাম। ধন্যবাদ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার। মাননীয় স্পিকার ইনচার্জ মহোদয়, আপনার মাধ্যমে আমি সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়, ওনার যে উত্তর আমাদের পবিত্র বিধানসভাতে আমার রেফারেন্স বিষয় নিয়ে, এটা খুবই আনন্দের এবং ধন্যবাদযোগ্য যে আমাদের সরকার রাজ্যে ক্রীড়াবিদদের জন্য এত কল্যাণমুখী বা ডেভেলপমেন্ট করার জন্য এত সুন্দর সুন্দর প্রকল্প হাতে নিয়েছে, যেটা আমরা বিগত দিনে আমরা কল্পনাই করতে পারতাম না। তো এখন যেভাবে একটা প্রত্যেকটা জায়গাতে মাঠ তৈরি করা থেকে শুরু করে খেলার উন্নয়নের জন্য ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এটা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরাবাসী তা লক্ষ্য করছে। কাজে এখানে আমার আলাদাভাবে বলার আমার কোনো অপেক্ষা রাখে না। তারপরেও আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আপনার মাধ্যমে অনুরোধ রাখব, যাতে করে ব্লক ভিত্তিক সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা ব্লকে আমরা যাতে খেলার উপযুক্ত পরিবেশ আমরা যারা খেলোয়াড় তাদেরকে দিতে পারি, তার সেই বিষয় নিয়ে যাতে চিন্তা ভাবনা হয়। বিশেষ করে যারা প্রপার এলাকাতে আছেন, মিউনিসিপ্যাল এলাকা বা বড় বড় শহর আমাদের ধর্মনগর থেকে শুরু করে উদয়পুর, তার থেকেও ভিতরে যারা, যেমন আমাদের এডিসি এলাকার সামনু থেকে শুরু করে অন্যান্য এলাকা, আমি যেহেতু সামনুর কথা বলতেই হয়, সেই সমস্ত এলাকাগুলো থেকেও যাতে খেলোয়াড়রা উঠে আসতে পারে। এবং যেমনিভাবে আমাদের রাজ্যের গর্ব দীপা কর্মকার অলিম্পিয়ান, উনি এই রাজ্য থেকে রাজ্যের সাথে সাথে সারা দেশকে গর্বিত করার মাধ্যমে অলিম্পিকে গিয়ে আমাদের দেশের নাম উজ্জ্বল করেছেন। ঠিক তেমনিভাবে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা ব্লক এরিয়া থেকে যাতে আমরা প্লেয়ার গড়ে তুলতে পারি, তার জন্য যাতে উদ্যোগ নেওয়া হয়, আমি সেই অনুরোধটুকু রাখবো। কারণ উন্নয়নের শেষ নেই। আজকে আমরা যদি একটা লেভেলে গিয়ে পৌঁছাই, আবার সেই লেভেল থেকে আরও উপরে ওঠার প্রচেষ্টা সবসময়ই থাকে। তো যতটুকু ভালো কাজ চলছে, আমি ধন্যবাদ জানাই আবারও আরেকবার মাননীয় মন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। বলবেন কিছু? মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখন যে রেফারেন্স পিরিয়ডে মাননীয় ক্রীড়ামন্ত্রী
যে রিপ্লাই দিয়েছেন, তো আমি ওনার সাথে উনি যে বক্তব্যগুলো রেখেছেন এই রাজ্যের খেলাধুলার উন্নয়নের জন্য বিভিন্ন মার্কআউট করেছেন, খুবই প্রশংসনীয়। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং বিভিন্ন খেলোয়াড়কে ওনারা সম্মান প্রদান করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কিন্তু আমি কিছু দু চারটে জিনিস যুক্ত করতে চাই, বিশেষ করে গুরুত্বপূর্ণ। যে খেলোয়াড়গুলো তৈরি হয় স্কুল লাইফ থেকেই খেলোয়াড় তৈরি হয়, বিশেষ করে যারাই খেলাধুলা করে যে কোনো লেভেলে খেলাধুলা তারা স্কুল লেভেল থেকে শুরু হয়। আর স্কুল লেভেল থেকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে গাইড করা দরকার বা গাইড করা হয়। কিন্তু আমি যা লক্ষ্য করেছি, আমি বিধানসভাতে প্রশ্ন করেছিলাম, এই বিধানসভার দেওয়া তথ্যই এই রাজ্যে টোটাল হাই স্কুল আছে 695, তার মধ্যে মাত্র 40টা স্কুলে পিআই শিক্ষক আছে, আর 655টা স্কুলে পিআই শিক্ষক নেই, মানে খেলাধুলার শরীর শিক্ষক নেই। হায়ার সেকেন্ডারি স্কুল সারা রাজ্যে 497টা আছে, এর মধ্যে পিআই মাত্র 51, মানে 51টা স্কুলে মাত্র পিআই শিক্ষক আছেন এবং পিআই শিক্ষক নেই 446টা স্কুলে। সারা রাজ্যে প্রায় 1101টা স্কুলে পিআই শিক্ষক নেই টোটাল, আর মাত্র সারা রাজ্যে 91টা স্কুলে পিআই শিক্ষক আছে। তো আমার কথা হচ্ছে স্টুডেন্টরা স্কুলে যে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করে, লেজার পিরিয়ড থাকে তারা টিফিন করে। আমিও যখন স্কুলে ছিলাম আমি ওই সময় ফুটবল খেলাধুলা করেছি, অনেকগুলো করেছি এবং পিআই শিক্ষকরা গাইড করেছেন। অ্যানুয়াল স্পোর্টস হয়েছে, অ্যানুয়াল স্পোর্টসের ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলে পিআই গাইড করে। তো স্বাভাবিক পিআই এর যে একটা বিরাট বড় ভূমিকা থাকে স্কুলের মধ্যে। কিন্তু এই যদি অবস্থা হয় এই রাজ্যের প্রায় 90% স্কুলেই আরে নাই পিআই শিক্ষক, তাহলে কিভাবে বিকশিত হবে স্পোর্টসের দিক? যখন আমাদের যে স্ট্রাকচার যেখান থেকে শুরু হয় স্কুল জীবন, ওইখানেই যদি কোনো গাইড না থাকে তাহলে মাঠ দিয়ে কি হবে? আমার বাড়ির সামনে 2-4টে মাঠ আছে, কিন্তু খেলাধুলা করার কেউ নেই। তো আমি মন্ত্রী মহোদয়কে বলবো সেই বিষয়ে যদি উনি অবশ্যই উদ্যোগ গ্রহণ করবেন। বলেছেন 300-400 সম্ভবত কত সংখ্যা ভুলে গেছি নিয়োগ করছেন, কিন্তু 300-400 দিয়ে তো হবে না। আমি বলবো যে যতগুলা স্কুল আছে প্রত্যেকটা স্কুলের মতো উন্নতম একজন কিছু বলবেন, শ্যামলবাবু বলবেন? হ্যাঁ, শর্টকাটে বলেন, শর্টকাটে 1 মিনিট। অনারেবল স্পিকার ইনচার্জ, ছোট্ট একটা এটা তো আপনি মাননীয় মন্ত্রী মাঠ, তারপরে তাদেরকে কিছু অনুদান, এই সমস্ত একটা বিবৃতি সেখানে দিয়েছে। এখন খেলোয়াড়দের যদি আমরা সেভাবে গড়ে তুলতে হয়, আমি যতটুকু ছোটোবেলায় নিজেও খেলাধুলা করতাম, সেদিক থেকে আমি জানি সবচেয়ে বড় হলো রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প এবং নন রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প। যত বেশি রেসিডেন্সিয়াল কোচিং ক্যাম্প হবে সেখানে যোগ্য লোকদের কোচদের দেওয়া হবে, তাতে করেই কিন্তু আমাদের খেলোয়াড়দের পারফরমেন্স উপরের দিকে যাবে। সেদিক থেকে কিন্তু কোনো ইয়ে আসে। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, কিছু বলবেন? ইয়েস, থ্যাংক ইউ স্যার। আমি যেহেতু খেলার বিষয়ে এখানে শর্টকাটে, হ্যাঁ, মাননীয় আমাদের অনারেবল এমএলএ যেটা রেফারেন্স পিরিয়ডের মাধ্যমে এনেছিলেন এবং আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় যেভাবে কি কি সরকার করেছে সেটা উনি তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি প্রশ্নের মাধ্যমে প্রশ্ন করবে, যেহেতু আমার সময় চলে গেছিল। ক্লাস প্রশ্নকর্তা ছিলেন দিলীপ কুমার রিয়ান, অনারেবল এমএলএ, এরপরে আমার ছিল। তো আমি খেলার বিষয়ে একটা দিয়েছিলাম, তো খেলা সম্পর্কে আমার এরিয়ার কথা তো আমি বলতে চাই এবং অসংখ্য ধন্যবাদ। ব্লক লেভেলে প্রত্যেক ব্লকে একটা করে একটা খেলার মাঠ, একটা সাইন্টিফিক্যাল একটা খেলার মাঠ বা উন্নত ধরনের একটা খেলার মাঠ গড়ে তোলার জন্য উনি তুলেছিলেন, অসংখ্য ধন্যবাদ। এবং আমি জাস্ট একটু অন বিহাফ অফ মাই অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আমি একটু ব্রিফ করতে চাই, কারণ গতবারে প্রায় আমি আসার পরে 2023 থেকে 25 মাসখানে কতটা সাফল্য আমাদের ছেলে মেয়েরা আমার অ্যাসেম্বলি থেকে করেছে। পুরোপুরি আমাদের গোমতী ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছিলেন। যে আন্ডার 14 ইয়ার্স বয়েজ ফুটবল সুব্রত মুখার্জি কাপে কিন্তু স্টেট লেভেল রানার্স আপ হয়েছিল তৈরুবাড়ি স্কুল। এরপরে আন্ডার 17 গার্লস
ফুটবল স্টেট লেভেল আবার রানার্স আপ হয়েছে 2024-25 অম্পিনগর স্কুলের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করেছিল এবং আরও 2025-26 আন্ডার 17 গার্লস রানার্স আপ স্টেট লেভেল আবার এশিয়ান কাপে হয়েছে। তো পুরো গুমতি ডিস্ট্রিক্টটাকে রিপ্রেজেন্ট যেহেতু করছে, এরপরে আমি যখন নিমন্ত্রণ পেয়ে যখন যাই, আমি একজন মানে খেলাধুলার প্রতি যেহেতু প্রেমী লোক, তাই আমাকে ছেলেমেয়েরা বলতো প্লিজ আপনি একটু অ্যাসেম্বলির মধ্যে একটু তুলুন, এই আমাদের এলাকার মধ্যে যে প্রতিভাবান প্লেয়ারগুলি অনেক আছে ওদেরকে যদি উৎসাহিত করতে পারে, কোনো একটা ভালো সিনথেটিক ফুটবল গ্রাউন্ড উইথ গ্যালারি যদি করতে পারে তাহলে ভালো হবে বলে যারা পিআই ফিজিক্যাল ইনস্ট্রাকচার আছেন এবং আমাদের ছেলেমেয়েরা যারা খেলোয়াড় তারাও আমাকে বলেছিল অন বিহাফ অফ অল দ্য প্লেয়ার্স আমি এখানে মাননীয় মন্ত্রীর কাছে একটা অনুরোধ করব এবং আপনার কাছে আমি একটা চিঠি দিয়েছিলাম, যেহেতু গ্যালারি আর্থিক ছিল সেটাকে পুরোপুরি করার জন্য, কিন্তু 2 বছর পেরিয়ে গেছে, এখনো আমার হাতে বা আমাদের এলাকায় কিছু খেলাধুলা নিয়ে হচ্ছে না, কোনো একটা উন্নত ধরনের মাঠ নেই। কিন্তু প্রত্যেক বছরে কোনো না কোনোভাবে প্রাইভেট বা কোনো এনজিও, কোনো একটা সোসাইটি বা গ্রাম থেকে ফুটবল টুর্নামেন্ট প্রতি বছর হতে চলছে, কিন্তু গ্রামে আমি যেখানে যাই, যেখানে আমি সুযোগ পাই সেখানে আমি যাই, কিন্তু জবাব দিতে আমার মুখটা বন্ধ থাকে, দিতে পারি নাই। তার জন্যেই এই সুযোগ যেহেতু পেলাম, আপনি সুযোগ দিলেন অনারেবল স্পিকার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে। নমস্কার মাননীয় ডেপুটি স্পিকার স্যার, উনি যেটা বলছেন আমার সিপিএম বিধায়ক যেখানে পিআই নিয়োগের কথা, দেখুন পিআই নিয়োগ স্কুলে এডুকেশন দপ্তর করে থাকেন, তো আমি ওনাকে বলবো ওনার কাছে যে তথ্যটা, সেই তথ্যটা গত বিধানসভার পর অনেকগুলো পরিবর্তন এসেছে। এডুকেশন দপ্তর থেকে আমাদেরকে একটা চিঠি দেওয়া হয়েছিল, আমাদের যে সমস্ত পিআই নিয়োগ করার কথা, আমাদের কেন্দ্র সরকার কিছু দিশা নির্দেশ দেওয়া হয়েছে। আগে কি হয়েছে, সিপিএম আমলে যাদেরকে পিআই নিয়োগ করা হয়েছে এরকম অসংখ্য পিআই রয়েছেন যারা ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস, কিন্তু নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে যারা পিআই হবে তারাও বিপিএড এমপিএড হতে হবে, তারা পিআই নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে স্কুল থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তাই তাদের জন্য ডেডিকেটেড কোচিং সেন্টার নিয়োগ করা হয়েছে। তারপর থেকে আগে কি ছিল, উনি যেটা বলছিলেন যে ছোটবেলায় তিনি যখন স্কুলে যেতেন তখন প্রত্যেকটা স্কুলে পিআই ছিল, এর জন্য পিআই এখন নেই সেখানে, কারণ তখন যে পিআইরা ছিলেন তারা অনেকেই ছিলেন ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস। যেহেতু নতুন শিক্ষানীতি লাগু হয়েছে সেখানে ক্লাস 8 পাস বা মাধ্যমিক পাস সেখানে মানে শারীরিক শিক্ষক থাকতে পারবে না, তাদেরকে বের করে আমরা ডেডিকেটেড কোচিং সেন্টারে নিয়োগ করেছি। তো আমরা 2-3টা স্কুলকে কেন্দ্র করে একটা ডেডিকেটেড সেন্টার হয়েছে। আমাদের স্পোর্টস দপ্তরে 40টা ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে এবং স্পোর্টস কাউন্সিলের 60খানা এরকম ডেডিকেটেড কোচিং সেন্টার রয়েছে। বাকি হলো পিআইদের, আমাদের দপ্তরে এরকম অনেক পিআইরা আছেন যারা বিপিএড এমপিএড করেন। আমরা এরকম প্রায় 130 জন পিআই সরকারি স্কুলে আমরা দিয়েছি আমাদের স্পোর্টস দপ্তর থেকে। এবং বিদ্যাজ্যোতি স্কুল যেগুলো হয়েছে 125টা, আমি যতটুকু জানি এটা এডুকেশন দপ্তর বলতে পারবে, ওনারাও একটা অ্যাডভার্টাইজমেন্ট করেছেন পিআই নিয়োগের জন্য, ওনারাও বোধহয় সেটা নিয়োগ হয়েছে বা নিয়োগ প্রক্রিয়া চলছে প্রত্যেকটা বিদ্যাজ্যোতি স্কুলের জন্য একজন করে। তো এটা গেল পিআইয়ের কথা। আরেকটা যেটা বলছিলেন আমার মথার থেকে যিনি বিধায়ক, তিনি বলছিলেন যে গোমতী জেলা, সত্যি গোমতী জেলার খেলায় অনেক ভালো, আমরা অনেকগুলো টুর্নামেন্টে গোমতী জেলার প্রতিভাবান খেলোয়াড়কে দেখি। আমরা প্রত্যেকটা বিধানসভাতে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে আমরা কমপ্লিট না করতে পারলেও গোমতী জেলায় অনেকগুলো আমরা স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমি আমার বক্তব্যের শুরুতেই বলছিলাম যে আগে আগরতলা কেন্দ্রিক ছিল, এটা এখন কিন্তু গ্রামীণ এলাকাতে হয়েছে। আমরা যদি দেখি গত বাজেটে আমরা কাকড়াবনের জন্য একটা সিনথেটিক মাঠ রেখেছি, রমেশ স্কুল মাঠে সিনথেটিক ফুটবল মাঠ তৈরি হচ্ছে। এছাড়াও আমরা নতুন সেখানে একটা মাঠ তৈরি করেছি, ন্যাচারাল ঘাসের মাঠ, সেখানে যুব আবাসের কাজ শুরু হয়েছে, ইনডোর হলের কাজ শুরু হয়েছে। তো গোমতী জেলায় অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার একসঙ্গে আমরা করছি। এর আগে আমরা গোমতী জেলায় চাইলে কোনো অনুষ্ঠান খেলাধুলার কম্পিটিশন করাতে পারতাম না, কারণ থাকবে কোথায় ছেলেমেয়েরা গেলে। এখন কিন্তু সেখানে যুব আবাসের কাজ শুরু হয়েছে দ্রুত গতিতে, খুব শীঘ্রই সেটাও শেষ হয়ে যাবে এবং সেখানেই আমরা সিনথেটিক 2টা মাঠ পাচ্ছি, একটা কাকড়াবনে, একটা রমেশ স্কুল মাঠ, 2টা সিনথেটিক মাঠ হচ্ছে এবং সেখানে যুব আবাস হচ্ছে, ইনডোর হল হচ্ছে।
তো আমরা রাজ্যভিত্তিক যে কোনো টুর্নামেন্ট সেখানে করাতে পারবো, সেটার জন্য কাজ শুরু হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বিধানসভাতে হয়তো সে ধরনের পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি, কিন্তু আমরা বলতে পারবো যে গোটা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে জম্পুই হিলেও আমরা মাঠ তৈরি করছি, আবার সাবরুমেও মাঠ তৈরি করছি। আপনি গোটা রাজ্যে বিভিন্ন এলাকাতে সেই মাঠের তৈরির কাজ শুরু হয়েছে। মাননীয় বিধায়ক শম্ভুলাল বাবু বলেছেন যে গ্রামীণ স্তর থেকে অর্থাৎ ব্লক স্তর থেকে খেলোয়াড়দেরকে তুলে আনার জন্য। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, আপনি শুনলে খুশি হবেন, আমরা গত বছর অর্থাৎ 2024 সালে প্রথমবারের মতো আমরা স্পোর্টস দপ্তর একটা অ্যাপস বানিয়ে আমরা আমাদের খেলোয়াড়দেরকে রেজিস্ট্রেশন করিয়েছি। প্রায় পুরো রাজ্য থেকে 45,000 খেলোয়াড় সেখানে রেজিস্ট্রেশন করেছে, যাদের বয়স 7 বছর থেকে 15 বছর পর্যন্ত, এবং তাদের মধ্যে আমরা ব্লক স্তরে কম্পিটিশন করিয়ে আমরা একদম রাজ্য স্তর পর্যন্ত এনেছি। এবং বিভিন্ন 13টা ক্যাটাগরিতে ফুটবল, কবাডি, খোখো এরকম 13টা ক্যাটাগরিতে খেলোয়াড়রা সে সমস্ত কম্পিটিশন করে রাজ্য স্তরে উঠে এসছে। এবং রাজ্য স্তরে যারা উঠে এসছে তাদেরকে আমরা আরও আধুনিক প্রশিক্ষণের জন্য আমাদের সেখানে রেখে তাদেরকে শেখানো। সমরবাবু একটা কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তাদেরকে রেসিডেন্সিয়াল রেখে যতক্ষণ পর্যন্ত তাদেরকে শেখানো না যাবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আমরা ভালো প্রশিক্ষণ দিতে পারবো না। এর জন্যই আমি বলেছি, আপনি শুনেছেন হয়তো আমার বক্তব্যের মধ্যে ছিল যে বাধারঘাটে দশরথ দেব যে আমাদের স্পোর্টস কমপ্লেক্স যেটা রয়েছে, পুরনো যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে আমরা অনেকগুলো একসঙ্গে, আগে পুরনো সুইমিং পুল রয়েছে যেটা আপনারা বানিয়েছেন, আমরা সেটাকে আরো আধুনিক করেছি। পাশাপাশি আমরা সুইমিং পুল তৈরি করছি, আমরা সেখানে সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক বানিয়েছি, সেখানে হকি ট্র্যাক বানিয়েছি, সেখানে ন্যাচারাল ঘাসের মাঠ বানিয়েছি, সেখানে আমরা সিনথেটিক ফুটবল মাঠ বানিয়েছি। আমি আমন্ত্রণ করবো আপনারা দেখে আসবেন। এটা আমরা ভারতবর্ষের অন্যান্য ছোট রাজ্যগুলোর থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আমি বলতে পারবো এই বিধানসভায় দাঁড়িয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যতগুলো ছোট রাজ্য আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোনো যদি স্পোর্টস কমপ্লেক্স আজকে বাধারঘাট, হয়তো আপনি বলার জন্য আপনারা যাবেন, যেখানে একসঙ্গে, এটা আপনারা বানিয়েছেন, দশরথ বাবুর নামে আপনারা বানিয়েছেন, কিন্তু সেখানে কিচ্ছু ছিল না। এই সরকারের আমলে সেখানে আজ একটা সিনথেটিক অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে, সেখানে হকি মাঠ হয়েছে, সেখানে ফুটবল ন্যাচারাল ঘাসের মাঠ বানিয়েছি, আমরা সিনথেটিক ফুটবলের মাঠ বানিয়েছি, টেনিস কোর্ট বানিয়েছি, জুডো হল বানিয়েছি, ক্যারাটে হল বানিয়েছি, সেটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দেওয়ার চেষ্টা করছি যেখানে করতে পারি। এখন প্রশ্ন হলো সেখানে থেকে খেলাধুলা শেখার জন্য ছাত্র থাকবে কোথায়, খেলোয়াড়রা থাকবে কোথায়? তার জন্য সেখানে বাজারঘাট স্থিত আমরা বলেছি আপনাদের স্টেট স্পোর্টস কমপ্লেক্সে একটা স্পোর্টস হোস্টেল বানাচ্ছি আমরা। অলরেডি কাজ শুরু হয়েছে, সেটা হয়তো 2026-এর শেষ দিকে সেটা কমপ্লিট হবে। সেখানে এরকম 1000 খানিক ছেলেমেয়েরা থেকে যেন খেলাধুলা করতে পারে তার জন্য একটা আমরা কমপ্লেক্স তৈরি করছি। তো মোটামুটি আমাদের এগুলো চলছে, এবং আগামী দিনে আপনাদের যে পরামর্শ আপনারা যেগুলো বলছেন আমরা সেগুলোকেও সামিল করা চাইবো, যে আমরা বিধানসভা এলাকার জন্য আমরা করতে পারি প্রত্যেকটা বিধানসভাতে, সেটা আমাদের লক্ষ্য থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন দৃষ্টি আকর্ষণীয় নোটিশ, আর সময় আর দেওয়া যাবে না, মন্ত্রী বলে দিয়েছে, আর এখন বলা যাবে না। অন্য বিষয় পরে বলবেন, অন্য বিষয় কি যেগুলো টাইমে বলা যায় নাকি? এগুলি যদি করেন কি হবে? যার যার বিষয় এসছে এগুলি বলবে না। আমার মনে হয় এই যে কলিং টেনশনগুলি যারা এনেছে ওনারা বলবে। ঠিক আছে, ওটা সাথে বলে দিয়ে বলতে পারবে। ঠিক আছে। মাননীয় সদস্যগণ, এখন সভার কার্যসূচি হলো দৃষ্টি আকর্ষণীয় নোটিশ। আজ 3টি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের উপর সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি দিতে স্বীকৃত হয়েছিলেন। প্রথম দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি যুগ্মভাবে উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী নির্মল বিশ্বাস এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ। নোটিশটির বিষয়বস্তু হল ধর্মনগর থেকে আগরতলা বায়া কৈলাস শহর কমলপুর খোয়াই এই জাতীয় সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য পূর্ত এনএইচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় ইনচার্জ অধ্যক্ষ মহোদয়, দৃষ্টি আকর্ষণীয় নোটিশ অর্থাৎ কলিং অ্যাটেনশনে মাননীয় বিধায়ক শ্রী নির্মল বিশ্বাস মহোদয় এবং শ্রী শৈলেন্দ্র চন্দ্রনাথ মহোদয়
ধর্মনগর থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি যে 2014-15 সালের আগে ত্রিপুরায় মাত্র দুটো জাতীয় ন্যাশনাল হাইওয়ে ছিল। একটা হচ্ছে NH-08 চুরাইবাড়ি থেকে আগরতলা এবং এটা 198 কিলোমিটার। NH-44 মনো থেকে সিমলুং 134 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 332 কিলোমিটার। পরবর্তী সময়ে আরও 4টি জাতীয় সড়কের ঘোষণা হয়, সেইগুলো হচ্ছে NH-208। 208-এর মধ্যে কুমারঘাট থেকে কৈলাসহর থেকে কমলপুর, খোয়াই এবং সেটা আমরা দেখেছি যে অমরপুর থেকে সেটা সাবরুম, এইভাবে এটা দেওয়া আছে। এবং তার যে দৈর্ঘ্য 265 কিলোমিটার। NH-208A সেটা কৈলাসহর থেকে কুর্তি 45 কিলোমিটার। NH-108B খোয়াই এবং আগরতলা 55 কিলোমিটার। NH-108 সেটা জুলাইবাড়ি বিলুনিয়া 22.90 কিলোমিটার। পরবর্তীকালে পর্যায়ক্রমে NH-08 আগরতলা থেকে সাবরুম এবং ওয়েস্টার্ন বাইপাস, যেটা কাজ শুরু হয়েছে অলরেডি, 25.40 কিলোমিটার। এবং এই যে ওয়েস্টার্ন বাইপাস সেটা লেম্বুছড়া এয়ারপোর্ট হয়ে লঙ্কামোড়া, রামনগর এবং পুরীপুকুর হয়ে আমতলিতে যাবে এবং সেটা গিয়ে NH-08 গিয়ে যেটা ওখানে আছে সেটা গিয়ে যুক্ত হবে। আরেকটা হচ্ছে উদয়পুর থেকে শ্রীমন্তপুর, সেখানেও একটা NH আছে 34.50 কিলোমিটার। এবং এই যে টোটাল আমাদের কাছে এখন সেটাকে ডিজাইন যে দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে 923.31 কিলোমিটার। ধর্মনগর থেকে আগরতলা ভায়া কৈলাসহর, কমলপুর এবং খোয়াই যে রাস্তাটি সেটা হচ্ছে NH-208A, NH-208 এবং NH-108A পড়েছে এবং মোট দৈর্ঘ্য 155.5 কিলোমিটার এবং সেই সবকটি কাজেই NHITCL তত্ত্বাবধানে আছে। এবং উত্তর ত্রিপুরা থেকে কৈলাসহর, কমলপুর, খোয়াই হয়ে আগরতলা পর্যন্ত যে সড়কটি সেটা 3টি ন্যাশনাল হাইওয়েতে বিভক্ত। NH-208 সেটা কুর্তি কৈলাসহর মোট ডিজাইন লাইন 36.50 কিলোমিটার। NH-208 কৈলাসহর, কমলপুর, খোয়াই মোট ডিজাইন লাইন 80.20 কিলোমিটার। NH-108B সেটা খোয়াই থেকে আগরতলা মোট ডিজাইন লেন্থ হচ্ছে 38.80 কিলোমিটার। এই জাতীয় যে সড়কগুলো সেগুলো দুটোই লেনে সেটাকে ডেভেলপমেন্ট এবং যাতে প্রশস্তি করা যায় তার জন্য 11টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 8টি প্রকল্পে 2 লেন পর্যন্ত যে উন্নতিকরণ এবং তার যে প্রশস্তিকরণ সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং 3টি প্রকল্পের কাজ চলছে এবং সেগুলো এইরকম: কুর্তি থেকে কৈলাসহর NH-208A সর্বমোট 36.5 কিলোমিটার এবং ধর্মনগর থেকে যে কৈলাসহর 25.29 কিলোমিটার, সেটাকেও 2 লেন পর্যায়ের উন্নতিকরণের কাজ শেষ হয়ে গেছে। বাকি রাগনা থেকে কুর্তি 11.21 কিলোমিটার এর যে কাজ, তার মধ্যে 19% কাজ শেষ হয়ে গেছে এবং যা বলা হয়েছে আমার কাছে রিপোর্ট, যে আমার কাছে রিপোর্ট দেওয়া হয়েছে এটা মানে আগামী 2026-এর 2-3-এ সেটা সমাপ্তি হবে। কৈলাসহর থেকে খোয়াই NH-208 সড়কের সর্বমোট 80.2 কিলোমিটারের মধ্যে ফুলতলি থেকে খোয়াই 72.10 কিলোমিটার, সেটাও 2 লেন যে পর্যায়ে 2 লেনের যে উন্নতিকরণ সেটারও কাজ শেষ হয়েছে। বাকি কৈলাসহর থেকে ফুলতলি 8.10 কিলোমিটারে কাজ 96% কমপ্লিট হয়ে গেছে, সেটারও সমাপ্তির যে ডেট আমার কাছে রাখা হয়েছে সেটা হয়েছে 30
9/2025। এখন যে এখানে যে বিষয়টা এখানে রাখা হয়েছে কলিং অ্যাটেনশন, সেখানে আমি আসছি। আমি বিশেষ করে এগুলো বললাম যাতে আমাদের সবারই একটা মানে এই ন্যাশনাল হাইওয়ে কোনটা কোন জায়গায় এবং তার যে কী নাম, তার জন্য আমি বিস্তারিত এখানে সবার অবগতির জন্য আমরা রেখেছি। জুরিছড়া থেকে বামনছড়া প্যাকেজ 3 এটাকে নাম দেওয়া হয়েছে। এটাকে বলছে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, ডিএলপি শর্ট ফর্ম। এবং এর মধ্যে যে এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড, সেই কারণে সেখানে NHIDCLকে যে যান চলাচলের জন্য যেহেতু এটাকে উপযুক্ত করতে পারেনি, 3বার ওনাদেরকে নোটিশ দেওয়া যায়। কেন হয়েছে, কি হয়েছে, সেগুলো তো আমরা তো যখন হয়ে যাওয়ার পরে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু আমরা সেটাকে পদক্ষেপ নিচ্ছি। তো সেখানে তাকে আইনের বিষয় আছে, পট করে আমি ওটাকে বাদও দিতে পারবো না। তার জন্য আমরা 3/7/25, 17/7/25 এবং 1/8/25 3বার নোটিশ দিয়েছি। তারপরও এই যে ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড যে শব্দটা আমি বললাম, সেটা কিন্তু এই আইনের মধ্যে পড়ে যে তুমি এই টাইমে তাকে 3বারের মতো তুমি নোটিশ দিতে পারো। তারপরে দেখা গেছে যে উক্ত যে ঠিকাদার আছে সে সেখানে পুনরায় এই যে কাজটা না করার জন্য রিস্ক অ্যান্ড কস্ট আরেকটা টার্ম। হোয়াট ইজ রিস্ক অ্যান্ড কস্ট? ইট অফেন ইউজড ইন কন্ট্রাক্টস হোয়ার ক্লায়েন্ট মে রিকভার the costs and penalties of contractor breaches of the agreement. তো এই যে মানে পিডব্লিউডির ক্ষেত্রে বা রাস্তা তৈরির ক্ষেত্রে এই বিষয়গুলো আছে এবং এর উপর ভিত্তি করে আবার দরপত্র আহ্বান করা হয়েছে এবং সেটা 23/9/2025 সেটা খোলা হবে। বামনছড়া থেকে শ্রীরামপুর, সেটা প্যাকেজ 4, সেটাও ওই ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড এর মধ্যে রয়েছে এবং সেখানেও যান চলাচল যেহেতু উপযুক্ত করতে পারেনি, সেখানেও NHIDCL তারা তাদের হাতে যেহেতু তারাই এটা টেন্ডার করে থাকে এবং সেখানে 3বার সেখানেও নোটিশ দিয়েছে। তারিখগুলো হচ্ছে 3/7/2025, 17/7/2025, 1/8/2025। তারপরেও একই বিষয়, তারা সেই যেহেতু এই কাজটা করেনি তার জন্য রিস্ক অ্যান্ড কস্ট আমি যে বিষয়টা বললাম তার উপর ভিত্তি করে আবার টেন্ডার দেওয়া হয়েছে, টেন্ডার কল করা হয়েছে এবং টেন্ডারের পরে এখানে যিনি পেয়েছেন ওনাকে মানে অলরেডি বরাদ দেওয়া হয়েছে 19/9/2025। শ্রীরামপুর থেকে এটা প্যাকেজ 5, সেখানেও ডিফেক্ট লাইবিলিটিস পিরিয়ড সেইভাবেই মানে নোটিশ দেওয়া এবং যে আমি কথাটা বললাম রিস্ক অ্যান্ড কস্ট, এগুলো পর্যায়ক্রমে আসতে হবে, এছাড়া উপায় নেই। এটা সত্য যে এটা সত্য যে 208 রাস্তা যে গত বছর যে বৃষ্টিপাত হয়েছে তাতে করে আমাদের বিরাট ক্ষতি হয়েছে এবং তাতে করে আমরা দেখেছি যে পেভমেন্ট এবং সেটেলমেন্টের যে বিভিন্ন জায়গায় ক্ষতি, সেখানে ভীষণভাবে ক্ষতি হয়েছে। আমি নিজেও ওই রাস্তা দিয়ে আমরা যাই, আমরা অনেকেই যাই, নিজেও আমরা গিয়েছি এবং এতে করে আমরা বিভিন্ন পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই সেগুলো। তো আমরা যখন এগুলো দেখি আমরাও কিন্তু আমি বারবার বলছি আমাদের সরকার খুবই সেন্সিটিভ এবং এটা বললেই, কারণ এটা আমাদের পিডব্লিউডির আন্ডারেও না, এটা NHIDCL এবং সেখান থেকে দিল্লির থেকে MRTS থেকে মনিটর করা হয়। তো যখন ওনাদের সাথে আমরা কথা বলি, দিল্লির সাথে আমি কথা বলি, তারপর 7/5/2025 তারিখে যে সংস্কার কাজগুলো যাতে মানে ওকে পরিদর্শন করে তার জন্য ওনাদেরকে আমি বলি এবং সেই অনুযায়ী সেক্রেটারি PWD, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খোয়াই ডিস্ট্রিক্টের এবং ডেপুটি জেনারেল ম্যানেজার NHIDCL তেলেমুরা, PWD অফিসিয়াল এবং অথরিটি ইঞ্জিনিয়ার অর্থাৎ প্রকৌশলী যারা এই বিষয়টা বুঝেন এবং EPC ঠিকাদার সেখানে ছিল। EPC মতলব ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন। তো তারা গিয়ে সেখানে দেখেন এবং সেই রিপোর্ট আমরা পাই, কিন্তু উই ওয়ার নট স্যাটিসফাইড। তো এইসব কারণে এই যে ওভারঅল পেভমেন্ট যে কি কারণে সেটা হলো সেখানে প্রবলেম, তার জন্য NHIDCL সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ CRRI তাদেরকে নিযুক্ত করে। NHIDCLকে বারবার আমরা বলি সেখানে CRRI ওনাদেরকে নিযুক্ত করে। তারপর 8/5/2025 তারিখে সেক্রেটারি PWD, এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL এই যে সমস্যা কেন হচ্ছে
তার জন্য এটা নিয়ে প্রায় পত্রপত্রিকায় উঠছে, আপনারা এই বিষয়ে কথা বলছেন, আমাদের যারা বিধায়করা আছেন, আমাদের মন্ত্রী বাহাদুররা এইসব বিষয়ে কথা বলেন, নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না যে সমস্যা হচ্ছে, সাধারণ মানুষেরও এই বিষয় নিয়ে গাড়ি মাটির নিচে চলে যাচ্ছে, এইসব আমরা দেখি। তো কেন হচ্ছে এবং আমরা কি কি করছি তার জন্য একটা এই সাংবাদিক সম্মেলন 8/5/2025 তারিখ আমাদের সেক্রেটারি পিডব্লিউডি এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর NHIDCL ওনাকে ওখানে বসানো হয়েছে এবং এই বিষয়টা সংবাদ মাধ্যমে সবাই গোচরে আনা হয়েছে। রাজ্য সরকার যে বিষয়টি ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL সেটা ওখানে আমরা বলেছি। আমি নিজে 10/5/2025 তারিখে ডিও লেটার আমি মাননীয় মন্ত্রী আমাদের ইউনিয়ন মিনিস্টার নীতিন গাডকারিজি হস্তক্ষেপ করার জন্য আমি বলেছি, ওনাকে আমি ফোনে কথা বলেছি। পরবর্তী সময়ে হয়তো আবার ওনার সাথে আমি গিয়েও কথা বলেছি যে NHIDCLকে বলার জন্য, নির্দেশ দেওয়ার জন্য, যাতে বিষয়টা অতি সত্বর। আপনারা সবাই জানেন যে ত্রিপুরাতে 12 মাসের মধ্যে 4 মাসেই খালি কাজ করার টাইম থাকে, আর বাকি সময় তো সবসময় বৃষ্টিপাত থাকে। এক তো বৃষ্টি, আরেক দিক দিয়ে কাজ করা যাচ্ছে না, 4 মাস যে আসে। তো আমরা বারবার, আমি পিডব্লিউডির সাথে আমি বারবারই বসি, আমি বলি যে যত অফিসিয়াল কাজগুলো আছে সেইগুলো যেন এই 8 মাস যেন এই কাজগুলো হয়ে যায়, ফিল্ডে যেন 4 মাসে চলে যায়, তাতে করে, কারণ আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে এটা অনেক দিন ধরে আসছে, অফিসিয়াল প্রসিডিউরগুলো এত মানে সমস্যা থাকে, যে কারণে আলটিমেটলি দেখা যায় যে কাজের যখন সময় 4 মাস তখন কাগজপত্র চলছে। তো সেই দিকে আমরা নজর দিচ্ছি যাতে করে কাজের সময় খালি কাজ আর বাকি সময় অ্যাটলিস্ট অফিসিয়াল কাজ হয়। সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, যেটা আমি বললাম টিম, 23/6/2025 থেকে এখানে 28/6/2025 পর্যন্ত ওনারা ওই সাইটটি পরিদর্শন করেন এবং ডাইরেক্ট টেকনিক্যাল টু এবং এক্সিকিউটিভ ডাইরেক্টর টেকনিক্যাল NHIDCL 27 বৈঠকও করেন। আমার হয়ে প্রকাশ করলাম যে এটা তারা আমাদের যেটা 2 মাস ধরে প্রয়োজনীয় যে কর্মী এবং সেগুলো যাতে চালানো যায় তার এবং কিছু জায়গায় যে মেশিন মানে সেগুলো কিন্তু বোঝা যায় না, কিন্তু বুঝতে আমি বলছি যে এইগুলো তারপর আগের থেকে বোঝা হচ্ছে, ডিপিআর এবং তৈরি করেন, কিন্তু আগে বুঝতে পারে অনেক জায়গায় ইত্যাদি ইত্যাদি আমাদের বলবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওরা যে অনুপযুক্ত মাটি সেটাকে ওরা অপসারণ করার চেষ্টা করছে, সেখানে মাটি অপসারণ করে বালি দিচ্ছে এবং বালি মাটি দিয়ে, যেটা উপযুক্ত মাটি দিয়ে সেখানে বসানোর চেষ্টা করছে এবং সেটা প্রায় 1 থেকে 2 মিটার গভীরতা পর্যন্ত ওনারা করছেন। এরপর পুনরায় সেটা দেওয়ার পর এগুলো টেকনিক্যাল টার্ম, পিডব্লিউডির যারা আছেন ইঞ্জিনিয়াররা ভালো বুঝবেন, GLP অর্থাৎ গ্রেনিউলার সাব বেস সেটা ওখানে দিচ্ছেন। তাছাড়া WMM স্তর দিয়ে সেটাকে ভরাট করছেন, অর্থাৎ ওয়েট মিক্স ডেকডাম সেই দিয়ে ওটাকে ভরাট করছেন এবং ওনারা বলেছেন যে পরবর্তী সময়ে যদি বৃষ্টিপাত বন্ধ হয় তারপর সেটাকে নতুন বিটি মাছ দিয়ে সেই যে স্তর সেই লেয়ার সেখানে দেবে। রাজ্য সরকার 5/7/2025 তারিখে ত্রিপুরা রাজ্যে যে এইসব বিভিন্ন যে প্রকল্পগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ম্যানেজিং ডাইরেক্টর NHIDCL তাদেরকে নিয়ে আবার ত্রিপুরাতে আসার জন্য অনুরোধ করেছিলাম এবং সেই হিসাবে ম্যানেজিং ডাইরেক্টর 10/8/2025 থেকে 12/8/2025 ত্রিপুরাতে আসেন এবং ওই অংশটি আবার ওনারা পরিদর্শন করেন। এখন কথা হচ্ছে সেখানে ওনারা যে যাওয়ার পরে স্থান পরিবর্তনের সময় ঠিকাদার MD-কে অবহিত করেন যে প্রচলিত যে পদ্ধতি, নর্মাল যেভাবে রাস্তা তৈরি করা হয় সেইভাবে সেটাকে যাতে এর থেকে বেরিয়ে নতুনভাবে আর কিছু করা যায় কিনা সেইভাবে তারা যে তাদের ডিপার্টমেন্ট আছে টেকনিক্যাল টিম তাদের সাথে কথা বলে সেটা সংস্কার কাজ করছে। এখানে ওনারা আমাদেরকে অবহিত করেছেন যে বর্ষার ঠিক পরেই নতুন বিটুমিনাস স্তর স্থাপন করবেন এবং ম্যানেজিং ডাইরেক্টর 11/8/2025 NHIDCL উনি আমার সাথেও দেখা করেন। তো বর্তমানে EPC ঠিকাদার
ওনারা বিভিন্ন যে সংশোধন করা দরকার তার ব্যবস্থা নিচ্ছেন এবং ওনারা বলেছেন যে 1-2 মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। তবে 13/9/2025 তারিখে ঠিকাদারকে 60 দিনের কিউর পিরিয়ড নোটিশ জারি করা হয়েছে। দিস ইজ দেয়ার মানে টেকনিক্যাল থিংস। যদি নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটিগুলি সংশোধন করতে ব্যর্থ হয় তাহলে টার্মিনেশন এর উদ্যোগ নেওয়া হবে, সেইভাবে বলা হয়েছে। আমাদের ইউনিয়ন মিনিস্টার মাননীয় মন্ত্রী গাডকারিজি 22/7/2025 তারিখে একটা ডিও লেটার আমাকে জানিয়েছেন যে অংশটি যান চলাচলের উপযোগী যাতে রাখা যায় এবং যান চলাচলে যাতে বিঘ্ন না হয় তা নিশ্চিত করার জন্য উনি NHIDCL-কে বলেছেন অলরেডি। উনি আমাকে এরকমও বলেছেন প্রয়োজন হলে তাদেরকে যদি কোনো জায়গায় দেখা যায় কোনো রকম খামতি আছে তো তাকে আমি বের করে দেবো, এরকম আমাকে বলেছেন। খোয়াই থেকে আগরতলা NH 108B যে সেটা সর্বমোট 38.80 কিলোমিটার। এর মধ্যে খোয়াই থেকে সুবলসিং 14 কিলোমিটার আর লিম্বুছড়া থেকে মোহনপুর 12.8 কিলোমিটার, অর্থাৎ সর্বমোট 26.80 কিলোমিটার। এটাকেও 2 লেন পর্যায়ে কাজ উন্নতি করা হয়ে গেছে। বাকি সুবলসিং থেকে মোহনপুর 12 কিলোমিটার, এর মধ্যে 35% কাজ শেষ হয়ে গেছে। সমাপ্তির তারিখ ওনারা বলেছেন যে বাকি যেটা আছে 13/11/2026। খোয়াই থেকে সুবলসিং প্যাকেজ 3 সেখানেও ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ডের মধ্যে আছে এবং সেখানেও একই পদ্ধতিতে 5 বার ওনাদেরকে নোটিশ করা হয়েছে বিভিন্ন ডেটে, আমি আর বলছি না সবগুলো নাম। সেখানেও রিস্ক অ্যান্ড কস্ট যে বিষয়গুলো আছে তারপর নতুন করে দরপত্র দেওয়া হয়েছে এবং একই বিষয়ে যদি তারা ঠিক না করে টার্মিনেশন লেটার দেওয়া হবে। সুবলসিং থেকে মোহনপুর রাস্তার কাজ চলছে এবং সেটা প্যাকেজ 2 এবং চুক্তিমতো বাইপাস যে ওল্ড যে রাস্তার কাজ না করার জন্য উক্ত ঠিকাদারকে 4 বার নোটিশ দেওয়া হয়েছে। তারপরেও উক্ত ঠিকাদার কাজ না করায় ওনাদেরকে আবার সেই রিস্ক অ্যান্ড কস্টের মাধ্যমে নতুন করে আবার টেন্ডার করা হয়েছে এবং সেটা হচ্ছে 20/9/2025। সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের কারণে পিট হোল বা যে গর্ত এবং ক্ষতি হয়েছে সেই অনুযায়ী যে গর্তগুলো যাতে ওয়েট মেস্ট্রিক যে ম্যাকাডাম অর্থাৎ WMM সেই বিষয় দিয়ে যারা ভরাট করা হয় তার জন্য আমি এবং আমাদের দপ্তর ইঞ্জিনিয়ার ওনাদেরকে আমি বলেছি, ওনারাও সেইভাবে কাজ করছেন। EPC ঠিকাদাররা বৃষ্টি থামার পর DBM অর্থাৎ ড্যান্স বিটুমিনাস ম্যাকাডাম কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন যাতে করে এটা ধসে না পড়ে সেই ব্যবস্থা ওনারা করবেন এবং আমি আশা করি জাতীয় সড়কের যে আমাদের যে যানবাহনের চলাচলের সেটা যাতে উপযোগী হয় তার জন্য দিনরাত করার জন্য ওনারা বলেছেন যে কাজ করছেন ওনারা এবং রাস্তাটি রক্ষণাবেক্ষণের জন্য চুক্তির বিধান অনুসারে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। NHIDCL NH 108B এবং NH 208 আগরতলা থেকে কুমারঘাট পর্যন্ত সম্পূর্ণ অংশের পেভমেন্টের যে মূল্যায়ন সমীক্ষা পরিচালনার জন্য যেটা আমি একটু আগে বললাম CRRI-কে নিযুক্ত করা হয়েছে। ওনারা সেই দল প্রাথমিকভাবে এটাকে এক্সামিন করেছে এবং তার পুরো ব্যবস্থা তারা নেবেন সেই কথাটা আমাকে বলেছেন। ধন্যবাদ স্যার। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি বিস্তৃতভাবে এই সড়কটির সম্পর্কে সেখানে উল্লেখ করবার চেষ্টা করেছেন। কিন্তু স্যার যে বিষয়টা হচ্ছে ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত যে সড়কটা ভায়া কৈলাসহর কমলপুর খোয়াই তার অবস্থা এতটাই বেহাল বর্তমান সময়ে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে এবং একটা গুরুত্বপূর্ণ সড়ক উত্তর জেলা, ঊনকোটি, ধলাই এবং খোয়াই এই 4টা জেলা একটা বিরাট অংশের মানুষ প্রতিদিন এই রাস্তাটাকে ব্যবহার করে রাজধানীর সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে এবং এই সড়কটি এখন প্রায় দিনই কিছুক্ষণ সময়ের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে হেজামারা থেকে খোয়াই থেকে কমলপুর এই অংশটার অবস্থা সবচেয়ে বেহাল অবস্থা।
এবং এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে খোয়াই থেকে আগরতলা আসতে যেখানে আমাদের ধরেন 1 ঘন্টা 10 মিনিট লাগে, এখন সেটা 2 ঘন্টারও বেশি সময়। একজন মানুষ অফিস যাত্রী আসছে বা আগরতলা থেকে যারা যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় নিয়ে মানুষ বের হয়, কিন্তু দেখা যায় কোনো কোনো দিন একবেলা চলে যায়, রাস্তায় আটকে থাকতে হচ্ছে। ফলে এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ করা যায় এই বিষয়ে আমরা চাই যে খুব জরুরি ভিত্তিতে এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হোক। এবং স্যার, রাস্তার অবস্থা এতটাই বেহাল, বিশেষ করে যারা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, রাজধানীতে আসতে হয় প্রতিনিয়ত, আরো অসুস্থ হয়ে পড়ছে। গোটা রাস্তাটাই অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত হয়ে গেছে। এমনকি স্যার, যারা সুস্থ মানুষ, যারা জীবন জীবিকার প্রশ্নে অধিকাংশ সময় রাজধানী আগরতলার সঙ্গে যোগাযোগ রাখতে হয়, আসা যাওয়া করে, একটা বিরাট অংশের মানুষের স্যার কোমর এবং পিঠে ব্যথা হয়ে গেছে এবং ধুলাবালির কারণে অনেকে শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক আছে, ফলে এই জায়গাটাতে দাঁড়িয়ে না স্যার, ঠিক আছে না, এই বিষয়টা তুলে ধরছি আমরা এই কারণে যে তার মধ্যে যেটা মূল বিষয় যেটা দেখা যাচ্ছে, কাজের গতি খুব স্লো। এত ধীর গতিতে কাজটা তো এমন না যে গত 6 মাস আগে শুরু হয়েছে, এটা দীর্ঘদিন যাবৎ চলছে। একদিকে কাজের গতি স্লো, আরেকদিকে হচ্ছে স্যার যেখানে নির্মাণ কাজ হয়েছে, যেমন ধরুন খোয়াই কাজ তো হয়ে গেল প্রায় 1 বছরের, কিন্তু 1 বছরের মধ্যেই রাস্তার অবস্থা এত বেহাল যে এই রাস্তা দিয়ে চলাফেরাই করা যাচ্ছে না। অর্থাৎ মূল বিষয় হচ্ছে গুণগত মান খুব খারাপ। ফলে এই ক্ষেত্রেও আরো বেশি নজরদারির প্রয়োজন যে কেন এমনটা হচ্ছে, সরকারি টাকার এত অপচয়। আমি মনে করি একটা তদন্ত হওয়া দরকার যে কাজ হলো 6 মাস 8 মাস, এখন এই রাস্তা দিয়ে চলাচল করা যাচ্ছে। এবং পাশাপাশি স্যার আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যে এর আগেও তো জাতীয় সড়ক হয়েছে, দক্ষিণ ত্রিপুরার কথা আমরা বলতে পারি, বা আরও বেশ কিছু সড়ক রয়েছে। এমনকি আগরতলা থেকে মোহনপুর পর্যন্ত যে অংশটা, এটা তো এত বেহাল, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে সমস্যাটা তৈরি হচ্ছে। ফলে ওই স্যার, ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে শেষ করছি। এবং এই প্রশ্নে স্যার ইতিমধ্যে ভিজিট করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, যে কথা বলেছেন ঠিক, যে দিল্লি থেকে টিম এসেছেন, আধিকারিকরা গিয়েছেন, এবং ওনারা যাওয়ার পরে বললেন যে 1.5 থেকে 2 মাসের মধ্যেই রাস্তাটা চলাচলের যোগ্য করা হবে। আজকে 1.5 মাসের উপর হয়ে গেল স্যার, এখন পর্যন্ত তেমন কিছুই নজরে পড়ছে। যা কিছু মেনটেন্যান্স হচ্ছে আমরা লক্ষ্য করি যে প্রায় সময় এটার মধ্যে একটা মেনটেন্যান্সের কাজ হয়, কিন্তু আমরা মনে করি এই ধরনের কাজ দিয়ে হবে না। এটা প্রায় সম্পূর্ণ নতুনভাবে কিভাবে করা যায়, ওই অংশগুলি যেগুলি একেবারেই বেহাল, এই বিষয়টা ভাবতে হবে। কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ, আমাদের একটা প্রবাদ আছে স্যার যে সারা অঙ্গে ক্ষত, ওষুধ লাগানো ক্ষত। ফলে ওই মেনটেন্যান্স করে সেটা কিছু হইতো না স্যার। এটা বড় অংশে কিভাবে নতুনভাবে কাজ করা যায়, আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করুন যে বিষয়টা আপনি। ঠিক আছে, ধন্যবাদ। একজনই করা যাবে, বারবার বলা যাবে না, সময়ের অভাব। আমরা যদি স্যার 1 মিনিট যেটুকু নির্মলবাবু আলোচনা করেন সেটা ঠিক আছে, 1 মিনিট বলেন। শনিচারা থেকে পানিসাগর পর্যন্ত যে ন্যাশনাল হাইওয়ে 8, এই রাস্তাটা এত খারাপ। এই রাস্তাটা আমাদের বাগবাসা বিধানসভা, যুবরাজনগর বিধানসভা, পানিসাগর বিধানসভা, আমরা 3 জন বিধায়ক এখানে রয়েছি উপস্থিত। এত খারাপ এই রাস্তাটার ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রীকে নজর দেওয়ার জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে। 2 নম্বর হচ্ছে 36 কিলোমিটার কুর্তি থেকে যে কৈলাসহর পর্যন্ত রাস্তাটা, এই রাস্তাটা 11 কিলোমিটার কুর্তি টু রাগনা, এই অংশটা না হওয়ার ফলে এই রোডের যে 2018 এর বেনিফিট আমরা ধর্মনগরবাসী পাচ্ছি না। অপরদিকে কি হচ্ছে, NH 8 থেকে 208 বেনিফিট নেওয়ার জন্য বড় বড় গাড়িগুলি ধর্মনগরের শহর উপর দিয়ে রাজবাড়ি হয়ে যুবরাজনগর বিধানসভার কৃষ্ণপুর এবং রাধাপুর হয়ে 208 কৈলাসহরের দিকে যাচ্ছে। তার ওই এরিয়াতে রাস্তা যেটা আমাদের এক্সিস্টিং, যেটা হাইওয়ের উপযোগী নয়, সেই ইন্টারনেট রোডটা এত ড্যামেজ হয়ে গেছে, কৃষ্ণপুর অঞ্চলে পায়ে হেঁটে রাস্তা ক্রস করার মধ্যে কন্ডিশনে নেই। ঠিক আছে, ওই ব্যাপারটা, এই দুটো ব্যাপারটা অ্যাটেনশন দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয়, আমি একটু
অ্যাকচুয়ালি এই কারণে পুরো ডিটেলস বলেছেন, সব জায়গায় ডিটেলস তো অনেক কিছু বলেছে, এগুলি আপনারা কতটুকু শুনেছেন? আমি একটু বলে দিই, কারণ এখানে তো আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝারও বিষয় আছে, অনেক কিছু আমরা সেইভাবে নাও জানতে পারি। তো যেটা বলা হয়েছে যে একটা তদন্ত এই NHIDCL এর তদন্ত আমরা করতে পারবো না, অলরেডি দিল্লি করতে হবে, MRTH করবে, এই বিষয় গেল একটা। আর আসলে আমরা কিন্তু এই যে রাস্তা আমরা বলি কেন হচ্ছে না, রাস্তাটা আমরা অর্ডার দিলাম এতদিন ধরে, মানে কন্ডাক্টরকে কাজও দেওয়া হলো, কিন্তু একটা কনস্ট্রাকশন যদি মানে সাইডে অনেকগুলো স্টেজ আছে, এগুলো আমাদের একটু বুঝতেও হয়। যেমন আর্থ ওয়ার্ক অফ ফরমেশন, সেখানে ক্লিয়ারিং, গ্রাবলিং মানে ডিগিং, এবং সেখানে কি ধরনের যদি মেসি অবস্থা থাকে সেটাকে কিভাবে ওই মেসি এলাকাকে আমার কিভাবে চিহ্নিত করবো এবং কী করা যায়, কি জিনিস দিয়ে সেটা ভরাট করা যাবে, এক্সকাভেশন, এমবেঙ্কমেন্ট, ফিলিং অ্যান্ড কম্পাকশন, এগুলো আছে। সাব গ্রেড প্রিপারেশন, সাব বেস প্রিপারেশন, বেস কোর্স প্রিপারেশন, পেভমেন্ট লেইং, ক্রস ড্রেনেজ স্ট্রাকচার, সাইড ড্রেনস অ্যান্ড স্লোপ প্রোটেকশন, রোড সাইড এমিনিটিস, গ্রিনারি আর ল্যান্ডস, এইগুলো অনেক দেখার পরে আমরা কী করবো, আমরা তো সাধারণ মানুষ, যারা ডিপার্টমেন্টে আছে, টেকনিক্যাল বিষয় যারা বোঝেন, তো সেইগুলো আমরা চাই যে তারা ওদের টিম রেখেছে এখানে, তো তারা নিশ্চয়ই বিষয়গুলো দেখবে। এখানে বিভিন্ন সার্ভে করতে হয়, প্রিলিমিনারি সার্ভে করতে হয়, এবং ফাইনাল লোকেশন ডিটেল সার্ভে করে, তারপরে ডিপিআর প্রজেক্ট তৈরি করে, এইসব ইত্যাদি করার পরে তারপর কাজ শুরু হয়। কিন্তু আমাদের মুদ্রা কথা হচ্ছে আপনাদের বা আমাদের সবার যে কথা, যে আমরা কাজ দিলাম তারপরেও কেন এই ধরনের ডিফেক্ট হবে, সেই ডিফেক্ট যারা করেছে তাদের গোচরে আমরা এনেছি, বারবার চিঠি দিয়েছি, আমাদের সরকারের তরফ থেকে কিন্তু চেষ্টার কোনো ত্রুটি নেই। এখানে এই ন্যাশনাল হাইওয়ে তো এমন না যে 3 বছর থেকে আরম্ভ হয়েছে, অনেক আগের থেকে শুরু হয়েছে। তো এই ধরনের ঘটনা কিন্তু হয়, কিন্তু আমাদের কাজ হচ্ছে যাদেরকে দেওয়া হয়েছে, এখানে এই বিষয়টা আমার মনে বলা দরকার যে আমরা দেখেছি প্রায়, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, NBCC এবং HSC লিমিটেড এদেরকে নিয়ে অনেক কথা হয়, এবং তারা কিন্তু NBCC এবং HSCL তারা কিন্তু ফেলেও, এবং যে কারণে আমরা ক্যাবিনেট আমরা ডিসিশন নিলাম, নিয়ে আমরা এই NBCC এবং HSC থেকে আমরা কিন্তু সেখানে আইনের বিষয়ে সমস্যা আছে, তো সেটাকে মাথায় রেখে আমরা প্রায় as is where বেসিসে আমরা সব PWD আমরা নিয়েছি, স্টেট PWD, এবং এখন পর্যন্ত যে 136 নম্বর রোডস এই NBCC এবং HCC ছিল, এবং সেখানে যে ল্যান্ড ছিল প্রায় 644-এর উপরে, সেটা আমরা PWD এদের থেকে আমরা নিয়েছি as is when বেসিসে, এবং সেখানে আউট অফ দিস রোড 28 নম্বর রোড ল্যান্ড যেখানে 128.793, এবং NBCC থেকে 515 কিলোমিটার উপরে আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর বাকি কিছু রয়েছে 30 রোডস 153, সেগুলো আমরা আগামী দিন সেগুলো আমরা নেওয়ার ব্যবস্থা করছি। আমাদের স্টেট গভর্নমেন্ট বা স্টেট PWD কাজ করলে আমি দেখেছি সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকে, এবং আশা করি আমাদের তরফ থেকে এই বিষয়ে কিন্তু আমরা উই আর ভেরি মাচ অ্যালার্ট। থ্যাংক ইউ। দ্বিতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দাস। নোটিশটির বিষয়বস্তু হল মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য উৎপাদনের স্বনির্ভর করে তুলে রাজ্যে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য মৎস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় স্পিকার ইনচার্জ, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়কে অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ বিষয় কলিং অ্যাটেনশনের মাধ্যমে তিনি আমাদের সামনে এনেছেন, এবং ওনার কলিং অ্যাটেনশনের যে বিষয় সেটা হচ্ছে মৎস্যজীবীদের আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে মৎস্য উৎপাদনে স্বনির্ভর করে তুলে রাজ্যের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া সম্পর্কে।
এটা ঠিক, মাছ আমাদের রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুষম খাদ্য। মাছ এমন একটা খাদ্যদ্রব্য যেখানে আমাদের রাজ্যের প্রায় 98% বেশি মানুষ প্রত্যেক দিন মাছ খায়। এবং মাছ খায় বললে আমরা দেখেছি আমাদের রাজ্যের মানুষ প্রায় 3 বেলাও মাছ খেতে পারে একদিন। স্বাভাবিক কারণে অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যে কিন্তু মাছের চাহিদা অনেক বেশি। ফিশারি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত রাজ্যে মাছের চাহিদা পূরণ করার জন্য অনেকগুলি পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণ করে সময় সময় কাজ করছে। তার মধ্যে এখানে যেটা প্রশিক্ষণের বিষয় বলা হচ্ছে, তার আগে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড আপনাকে বলে দিই মাননীয় অধ্যক্ষের মাধ্যমে বিধায়ক এবং অন্যান্য সদস্যদের। আমরা দেখছি যে আমাদের রাজ্যের মোর দেন 98% মানুষ মাছ, ফিশ ইটার বা মাছ খায়। সেই জায়গাতে আমাদের রাজ্যে এই মুহূর্তে যেটা মাছের ডিমান্ড আছে, সে ডিমান্ড হচ্ছে 1,17,287 মেট্রিক টন, অর্থাৎ এই পরিমাণের মাছের চাহিদা রয়েছে। আর আমাদের রাজ্যে এই মুহূর্তে আমাদের যতগুলি ইনল্যান্ড ফিশারি আছে, ইনল্যান্ড ফিশারি বা ছড়া, নদী, বড় জলাশয়, এই সমস্ত কিছু মিলে অ্যাকর্ডিং টু দ্য ফিশারি ডিপার্টমেন্ট ডেটা আমাদের রাজ্যে এই মুহূর্তে 85,805 মেট্রিক টন মাছের উৎপাদন আছে। স্বাভাবিক কারণে এখানে প্রায় 31,000-এর মতো ঘাটতি রয়েছে মেট্রিক টন মাছ। এই মাছটা কিন্তু বর্তমানে আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং বাংলাদেশ, পার্শ্ববর্তী দেশ, এই জায়গা থেকে আমরা মাছ আনি। যদিও বাংলাদেশ রিসেন্টলি অনেক কম মাছ আসে, আমরা আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গল এবং অন্ধ্রপ্রদেশ, কখনো কখনো আমাদের উড়িষ্যা থেকেও কিছু মাছ আসে এবং এইভাবে কিন্তু আমরা আমাদের চাহিদা পূরণ করছি। আমরা চাইছি এই যে গ্যাপ, এই গ্যাপ পরিমাণ মাছ যাতে আমরা আমাদের রাজ্যে উৎপাদন করতে পারি এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের কন্টিনিউয়াস ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এবং কাজও চলছে। রিসেন্টলি যদি আমি বলি, গত 2-2.5 বছরের যে ডেভেলপমেন্ট ফিশারি ডিপার্টমেন্টে হয়েছে, এটা সত্যি অভূতপূর্ব এবং আমি অত্যন্ত দায়িত্ব সহকারে বলতে পারি। আমরা যদি দেখি 2017-18 সাল পর্যন্ত আমাদের রাজ্যের মাছের উৎপাদন কত ছিল, তাহলে আমরা দেখতে পাই যে প্রায় 77,000 to 78,000 মেট্রিক টন মাছের আমাদের উৎপাদন ছিল আমাদের রাজ্যে। এই গত 7-8 বছর সময়ের মধ্যে প্রায় 10,000 মেট্রিক টনেরও বেশি মাছ আমরা কিন্তু আমাদের রাজ্যে উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। এবং এই যে মাছ উৎপাদন বৃদ্ধি করা হয়েছে, তার জন্য যে গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা গুরুত্বপূর্ণ স্কিম আমাদের রাজ্যে রয়েছে, সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা এবং সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে যে স্কিম চলছে ফিশারি ডিপার্টমেন্টে, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, এই দুইটা স্কিম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধি করার ক্ষেত্রে। মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনায় আমরা আমাদের রাজ্যের যে সমস্ত ইনল্যান্ড ফিশারি আছে, সেখানে মাছের চাষ বৃদ্ধি করার জন্য আমরা পুকুর খনন করছি, নতুন নতুন পন্ড দেওয়া হচ্ছে, তাদেরকে ফিশারি ইনপুট দেওয়া হচ্ছে, ফিড সাপোর্ট দেওয়া হচ্ছে, ফিঙ্গারিং সাপোর্ট আমরা দিচ্ছি। এগুলি যেমন আমরা দিচ্ছি, এর বাইরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা আমাদের আরো গুরুত্বপূর্ণ স্কিমগুলি চলছে। যেমন ধরুন, সেখানে আমরা প্রায় অনেকগুলি মানে ব্লক এলাকা, প্রায় অলমোস্ট সব ব্লক এলাকাতে আমরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনায় আমরা নিউ পন্ড ক্রিয়েশন, তারপর রিক্লেমেশন, পন্ড রিক্লেমেশন, দেন মেনটেনেন্স, তারপরে ইম্পোর্ট সাপোর্ট, ফিঙ্গারিং সাপোর্ট, এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু সময় সময় কাজ করছি। এখন আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী আছে, তাদের বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কম সময় কিভাবে বেশি মাছ উৎপাদন করা যায় বা কম জলাশয়ে বেশি মাছের কিভাবে উৎপাদন বাড়ানো যায়, তার লক্ষ্যে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি প্রশিক্ষণ দিচ্ছি। তার মধ্যে আমি যদি আপনাকে বলি, 2024 এবং 25 অর্থ বছর, অর্থাৎ লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমরা প্রায় যেমন ধরুন 3 days আমরা একটা ট্রেনিং করিয়েছি প্রত্যেকটা সাব ডিভিশন লেভেলে
সেখানে 300 জন করে আমরা ফার্মার্সদেরকে ট্রেনিং করিয়েছি। তারপর ধরুন 2 ডে সাব ডিভিশনাল ট্রেনিং প্রোগ্রাম, সেখানে 600 জন করে আমরা ট্রেনিং করিয়েছি তাদের। এই বছর 25 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে সিমিলারলি ট্রেনিং দেওয়া হবে। নতুন আমাদের সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বা ওনার মার্গদর্শনে আমরা নতুন আরেকটা কনসেপ্ট এনেছি, যাতে আমাদের দপ্তরের যারা টেকনিক্যাল পার্সন আছে অর্থাৎ ফিশারি এক্সপার্ট যারা আছে তারা যাতে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ কৃষকের সাথে গিয়ে কথা বলে কিভাবে মাছের চাষকে বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা নতুন একটা কনসেপ্ট এনেছি, দ্যাট ইজ কল্ড আড্ডা। আড্ডা মিন্স অ্যাওয়ারনেস কাম ডেমনস্ট্রেশন ফর ডেভেলপমেন্ট অফ একুয়াকালচার। মানে কি, আমরা বলছি সাপোজ মনে করুন আমরা প্রশিক্ষণ দিলাম, প্রশিক্ষণে কিছু লোক শুনে কিছু লোক শুনে না, হয়তো কেউ অ্যাটেন্ড করে আবার বেরিয়ে যায়। আমরা বলছি না, আরো মাইক্রো লেভেলে আমাদের যেতে হবে। কি করতে হবে, আপনি এক একটা ব্লক এলাকায় একটা পার্টিকুলার গ্রাম পঞ্চায়েতকে বাছুন, ওই গ্রাম পঞ্চায়েত এলাকাতে যারা মৎস্য চাষী আছে তাদেরকে সবাইকে একত্রিত করে কোনো একটা কারোর বাড়িতে হতে পারে, কোনো একটা গাছের নিচে হতে পারে, ইভেন কারোর জলাশয়ের পুকুর পাড়েও হতে পারে, বসে আপনারা কৃষকদের সাথে আড্ডা দেবেন, আমাদের অফিসাররা আড্ডা দেবেন, ডিসকাশন হবে কিভাবে মাছের চাষ বৃদ্ধি করা যায় এবং তারা কি কি সমস্যা ফেস করছে, মেজর প্রবলেম তারা কোন জায়গাতে ফেস করছেন, সেটা আমাদের কনসার্ট অফিসাররা সেটাকে নোট করবে এবং সাবসিকুয়েন্টলি সেগুলিকে অ্যাড্রেস করবে পর্যায়ক্রমে। তো সেইভাবে কিন্তু আমরা আড্ডা প্রোগ্রাম আমরা করছি। এবং আমি আপনাকে বলি, লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 1740 জনকে কিন্তু আমরা আড্ডার মাধ্যমে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। এখন এটার কিন্তু কোনো স্পেসিফিক নাম্বার নেই যে 1740 আবার আমরা এই বছরে দেবো এমনটা না। আমাদের যে অফিসার আছে তারা তাদের কনভিনিয়েন্ট অনুযায়ী তাদের সমস্ত কাজের পরে আমাদের 2 দিন আমরা তাদের জন্য অ্যালার্ট করেছি ফিল্ড ভিজিট ম্যান্ডেটরি। এখন 2 দিন যে ফিল্ড ভিজিট আছে যত বেশি তারা করতে পারে তত বেশি ফার্মার্সরা বেনিফিটেড হবেন। তো সেই লোককে আমরা আড্ডাকেও বেশি বেশি জোর দিচ্ছি এবং আমাদের অফিসাররা সেই লোককে কাজ করছে। এই বছরও সেই প্রোগ্রাম হবে। 1 ডে অ্যাওয়ারনেস ক্যাম্প আবার একদিনের প্রত্যেকটা ব্লক লেভেলে একদিনের জন্য আমরা করছি, সেখানে আবার 300 নাম্বারস ফার্মারকে আমরা ট্রেনিং করিয়েছি। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, আমাদের রাজ্যের সবচেয়ে বড় জলাশয় আছে ডুম্বুর রিজার্ভার। ডুম্বুর রিজার্ভারে আমাদের কেস কালচার সহ বিভিন্ন রকমের প্রোগ্রাম চলছে। 3 মাস কিন্তু বিশেষ করে এপ্রিল মে জুন এই 3 মাস কিন্তু আমাদের জন্য অফ সিজন, তখন কোনো রকমের নেটিং হয় না, সেখানে মাছ ধরা হয় না। তো তার জন্য আমরা বলছি এই পার্টিকুলার পিরিয়ডে ওইখানকার যারা ফার্মার আছে সেই সমস্ত ফার্মার্সদেরকে প্রায় 700+ ফার্মার বা ফিশ ফার্মার তাদেরকে স্পেশাল ট্রেনিং আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রতি বছর আমরা দিচ্ছি। এবং 3000 টাকা করে, যেহেতু সেটা অফ সিজন তাদেরকে কিন্তু আমরা 3000 টাকা করে ফিনান্সিয়াল সাপোর্টও দিচ্ছি, যাতে করে তারা মাছ চাষ থেকে দূরে না যায়। তো এটাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে আমাদের ডিপার্টমেন্ট কাজ করছে। আরেকটা জিনিস, যখন লাল পার্টি বা বামপন্থীদের সরকার ছিল আমাদের রাজ্যে কিন্তু সেটা ছিল না, সয়েল এন্ড ওয়াটার টেস্টিং, অর্থাৎ যেখানে মাছ চাষ হবে সেই জলটা মাছ চাষের জন্য কতটা উপযোগী, বা যে তার যে মাটি আছে বা পলি মাটি যেটা আছে বা কাদা যেটাই আছে সেটা মাছ উৎপাদনের জন্য কতটা সাইন্টিফিক বা কতটা ইকো ফ্রেন্ডলি, সেটাকেও আমরা কিন্তু কন্টিনিউয়াসলি টেস্ট করছি। আমরা আমাদের অফিসাররা প্রতিনিয়ত সেখানে জল এবং মাটি এনে আমরা আমাদের ল্যাবে টেস্ট করছি, যদি কোথাও দেখা যায় যে এটা ফিশ কালচারের এগেইনস্টে রয়েছে তাহলে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে ডিপার্টমেন্ট নেয় তার জন্য কিন্তু আমাদের সময় সময় ল্যাব এবং সয়েল এন্ড ওয়াটার টেস্টিং আমাদের করছি। আমরা লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে প্রায় 11,600 কৃষকের পুকুর থেকে আমরা কিন্তু জল এনে টেস্ট করেছি এবং আমরা রিপোর্ট দিয়েছি এবং প্রয়োজনীয় যে সাজেশন বা যে রকমের সলিউশন দরকার সেটাও কিন্তু আমরা প্রোভাইড করেছি। এই ফিনান্সিয়াল ইয়ারও আমাদের টার্গেট রয়েছে যাতে অ্যাটলিস্ট 13-14 হাজার আরও ফিশ ফার্মারকে আমরা কভার করতে পারি এবং তাদের জল এবং মাটি পরীক্ষা করে যাতে মাছ চাষের উপযোগী তৈরি করা যায় তার লক্ষ্য কিন্তু আমাদের প্রোগ্রাম চলছে। স্টেট লেভেল ওয়ার্কশপ, আমি বললাম ব্লক লেভেল, সাব ডিভিশন লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, এখন রাজ্য ভিত্তিক সারা রাজ্য থেকে বাছাই করা কৃষকদের এনে রাজ্য ভিত্তিক বছরে 2 বার, একটা মান্থ অফ নভেম্বর আর একটা মান্থ অফ জুলাই, এই 2 মাসে আমরা প্রায় 600 করে কৃষকদের এনে তাদেরকে স্পেশাল ট্রেনিং আমরা দিচ্ছি, স্পেশাল ইনপুট সাপোর্ট দিচ্ছি, তাদের টিএ ডিএ খাওয়া দাওয়া সব কিছু দিচ্ছি যাতে তারা সেখান থেকে আরো অতিরিক্ত
ট্রেনিং পায়। এর বাইরে আমি আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এই যে মাছ উৎপাদন হবে তার জন্য আমাদের ভালো মাছের কিন্তু পোনা দরকার, সিড প্রোডাকশন যাতে আমাদের রাজ্যের মৎস্য চাষিরা ভালোভাবে করতে পারে তার জন্য আমরা আমাদের রাজ্যের বিভিন্ন সাব ডিভিশন বা ব্লক থেকে আমরা ফার্মারকে চুজ করছি, বাছাই করে তাদেরকে ফিশ সিড প্রোডাকশনের জন্য সেপারেটলি ট্রেনিং আমরা প্রোভাইড করছি, যাতে এই জায়গাতেও তারা কোনোভাবে দুর্বল না হয় বা সেখানে তারা ভালোভাবে করতে পারে। এর বাইরে ফিশিকালচারাল ফিশ ফিড এন্ড ফিশ ইনপুট, অর্থাৎ মাছের ইনপুট যা লাগছে, খাদ্য বা অন্যান্য লজিস্টিক সাপোর্ট যেগুলি, তার জন্য আরো স্পেশালি ট্রেনিং কিন্তু আমাদের ডিপার্টমেন্ট থেকে কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে। রিসেন্টলি আমরা 16 ফার্মার্স কভার করেছে, আরো আমাদের টার্গেট রয়েছে। বামপন্থীদের সরকার যখন ছিল এটা তো স্বপ্ন তারা কল্পনা করতে পারে। মৎস্য চাষী যারা আছে, যারা মাছ উৎপাদন করে আমাদের রাজ্যকে সংরক্ষণ করছে, তাদেরকে উৎসাহিত করার জন্য বছরে একবার তাদেরকে রিকগনাইজ করা তাদের হার্ডওয়ার্ককে এবং তাদেরকে ফেলিসিটেশন দেওয়া, তার জন্য আমরা স্টেট লেভেল ফিশ ফেস্টিভ্যালের আমরা কিন্তু আয়োজন করেছি। এবং আমাদের এই যে গত 2-3 বছর যাবত আমি দায়িত্ব নেওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে ছিলেন, আমরা আগরতলা পূর্বাসাতে করেছি ফিশ ফেস্টিভ্যাল স্টেট লেভেল। তারপরে আমি আমাদের দপ্তর আধিকারিককে বলেছি যে আমরা স্টেট লেভেল করছি, এটাকে এখন আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে নিয়ে যাওয়া উচিত, কারণ স্টেট লেভেল ফাংশনে যারা উপস্থিত হতে পারে না, ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছে তারা যাতে, অর্থাৎ গ্রামীণ স্তরের যারা মৎস্য চাষী আছে তারা যাতে ডিস্ট্রিক্ট লেভেল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারে। এবং এটা সম্পূর্ণ ফিশ ফেস্টিভ্যাল, অন্য কিছু থাকবে না। যারা মৎস্য চাষী আছে তারা তাদের মাছ নিয়ে আসবে মেলাতে, এবং ফিশারি রিলেটেড, ফিশিকালচার রিলেটেড বা ফিশারি ইনপুট হোক, সিড হোক, তাদের মাছ থেকে বিভিন্ন রকমের যে আইটেম তৈরি হচ্ছে, ভ্যালু এডিশন প্রোডাক্ট, এগুলি তারা ডিসপ্লে করবে, এগুলি তারা নিয়ে আসবে এবং মানুষ সেখানে উপকৃত হবে। তো এতে করে আমরা দেখছি মৎস্য চাষীরা কিন্তু অনেক বেশি উৎসাহিত হচ্ছেন এবং তারা সেই কাজগুলি করছে। লিস্ট অনেক লম্বা, বললে অনেক সময় লাগবে, তবু আমি সংক্ষেপ করে নিচ্ছি স্যার। এর বাইরে রিসেন্টলি আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমাদের এই বছরের প্ল্যানেও রেখেছি, গত বছর আমরা ছিল, আমরা আমাদের রাজ্যের ধরুন 50 জন ফিশ ফার্মারকে আমরা সিলেক্ট করছি, তাদেরকে আমরা এক্সপোজার ভিজিটে পাঠাবো। কোথায়? যেমন ধরুন সিফা আমাদের ভুবনেশ্বর রয়েছে উড়িষ্যার, আরেকটা রয়েছে সিফ্রি ওয়েস্ট বেঙ্গলের ব্যারাকপুরে। এখানে উন্নত মানের মাছের উৎপাদন হয়। তো আমাদের রাজ্যের প্রায় 50 জন মৎস্য চাষীকে আমরা সিলেক্ট করেছি, তাদের সমস্ত কিছু দায়িত্ব আমাদের ডিপার্টমেন্ট নেবে এবং তাদেরকে সিফা এবং সিফ্রিতে নিয়ে আমরা প্রায় 2-3 দিন তাদেরকে সেখানে রেখে এবং আমরা সেখানে কিন্তু তাদের উন্নত মানের প্রশিক্ষণ দেব, যাতে তারা পরবর্তী সময় আমাদের রাজ্যে এসে মাছ চাষে উৎসাহিত হতে পারে। আমি আপনাকে শুধু এইটুকু বলছি, মাছ চাষ এমন একটা লাভজনক চাষ, এবং আমি দেখেছি ফিজিক্যালি, যেমন আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেকটা জেলাতে আমি গেছি, প্রত্যেকটা ব্লক এলাকাতে গেছি, আমরা রিভিউ মিটিং যেমন করছি, তার সাথে সাথে যারা মৎস্য চাষী তাদের ফার্মও কিন্তু আমরা ভিজিট করছি, তাদের সাথে বসে ডাইরেক্টলি তাদের কথা শুনছি, কোন জায়গাতে তারা অসুবিধা ফেস করছে, তারা আমাকে অনেক কিছু বলেছে। আমরা অনেক চেঞ্জেস এনেছি, যেমন সিপিএম এর সরকার যখন ছিল, মাছের পোনা বিতরণের সময় ছিল আমরা দেখেছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, যখন পুকুরে জল থাকে না তখন মাছের পোনা নিয়ে যায় তারা মাছের পোনা বিতরণ করার জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে বর্তমানে আমরা কি করছি, যে অগাস্ট মাসের মধ্যে আপনি মাছের পোনা ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে, বাই সেপ্টেম্বর অক্টোবরে আপনাকে ফিড ডিস্ট্রিবিউশন কমপ্লিট করতে হবে, কারণ যেটা সিস্টেমেটিক। আমি একজন ফিশারি অফিসারকে জিজ্ঞেস করেছি মিটিংয়ে যে মাছের পোনা জলে ফেলার উপযুক্ত কোন সময়, তিনি বলছেন যে না স্যার, এটা তো উপযুক্ত সময় হচ্ছে এপ্রিল টু আপ টু আগস্ট পর্যন্ত, কারণ এই সময় বর্ষা হয়, নতুন জল আসে পুকুরে। কিন্তু দেখা গেছে বামপন্থীদের সময় সেগুলি উদাসীন ছিল, তারা কোনোভাবেই মৎস্য চাষীদের তারা গুরুত্ব দেয়নি। তারা তো ফাইল যে প্রসেস করবে, ফাইল প্রসেস করার জন্য ফাইল চায় আপনার নভেম্বর, ডিসেম্বর, তখন গিয়ে সেগুলি হয়। এখন আমরা মিশন মোডে কাজ করছি যাতে সময়ের কাজ সময়ের মধ্যে কমপ্লিট করা যায়। এর বাইরে যেহেতু আমাদের রাজ্যে ওয়াটার এরিয়া খুব লিমিটেড, আমাদের কাছে সামুদ্রিক এরিয়া নেই, বড় কোনো জলাশয় নেই, নদী যেগুলি আছে নদীর মাছের উপর আমরা নির্ভর করতে পারি না, কারণ বিশেষ করে বর্ষার সময় দেখা যায় যখন ফ্লাড হয়, আমাদের মনুনদী বলুন, গোমতী বলুন, বহুরী, সমস্ত নদীর মাছ কিন্তু বাংলাদেশে চলে যায়। এখন এই বছর থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা যতগুলি নদী আছে যেগুলি বাংলাদেশ বর্ডার একদম গেরুয়া ঘেঁষা আছে, এই সমস্ত নদীতে আমরা মাছের পোনা কম ফেলবো। যে মাছের পোনা আমাদের নদীতে রেঞ্চিং করার কথা ছিল, সেগুলি আমাদের রাজ্যে যেগুলি পরিত্যক্ত জলাশয় আছে বা বড় জলাশয় আছে, সেখানে আমরা
এখন থেকে সেখানে রেঞ্চিং করবো, যাতে আমাদের রাজ্যের মাছ আমাদের রাজ্যের মানুষই খেতে পারে। এর বাইরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যের প্রায় যতগুলি আনইউটিলাইজ ওয়াটার বডিজ আছে, পরিত্যক্ত জলাশয়, প্রায় 109 হেক্টর জলাশয় এই ফিনান্সিয়াল ইয়ারে, অর্থাৎ 2025 এবং 26 ফিনান্সিয়াল ইয়ারে 109 হেক্টর জলাশয়কে আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলিকে আমরা রিক্রিমেশন করব। ধরুন পরিত্যক্ত জলাশয় আছে, এখানে জার্মানি ফেনা বা কচুরিপাড়া ভর্তি আছে, আবর্জনা আছে, ফিশারি ডিপার্টমেন্ট এগুলিকে পরিষ্কার করবে, পরিষ্কার করে এগুলি মাছ চাষের আওতায় আনবে। এবং আমি নিজে পার্সোনালি অনেকগুলি ভিজিট করেছি, আমাদের এমএলএরা নাম দিয়েছেন, অনেকে নাম দিয়েছেন, এটা আমরা লিস্ট আউট করেছি। প্রায় 96 আনইউটিলাইজ ওয়াটার বডিজকে আমরা আইডেন্টিফাই করেছি, যেগুলিকে এই ফিনান্সিয়াল ইয়ারে আমরা কিন্তু রিক্রিমেশন করে সেখানে মাছ চাষের উপযোগী করব, যাতে করে তারা এই যে জলাশয়গুলির মাধ্যমে যাতে আমাদের চাহিদাকে আমরা আরো পূরণ করতে পারি। বিসি নগরে আপনারা জানেন আমাদের চণ্ডীপুর আমাদের মাননীয় মন্ত্রী ত্রিপুরা মহোদয়ের বিধানসভাতে ইন্টিগ্রেটেড একুয়া পার্ক নির্মাণ আমরা করছি, দুর্গাপূজার পরেই কাজ শুরু হবে। সেখানে আমাদের টার্গেট হচ্ছে প্রায় কম থেকে 500 থেকে 1000 মেট্রিক টন মাছের উৎপাদন, যাতে আমরা ইন্টিগ্রেটেড একুয়া পার্কে করতে পারি। আমি আপনাকে বলছি এবং সমস্ত বিধায়ক বিধায়িকাদের বলছি, আপনারা উৎসাহিত করুন। মাছ চাষ এত একটা মানে কি বলবো আমি লাভজনক। আমি তো বিশেষ করে সিপিএম বন্ধুদের বলবো, সিপিএম করে দেশের বিরোধী শত্রু হওয়ার চাইতে, সিপিএম করে নিজের সংস্কৃতির বিরুদ্ধে যাওয়ার চাইতে মাছ চাষ করে, এটা অনেক বেশি লাভজনক। কারণ সিপিএম করে আলটিমেটলি আপনি দেশের বিরুদ্ধেই যাচ্ছেন, সংস্কৃতির বিরুদ্ধে যাচ্ছেন, তার চেয়ে বেশি বা মানুষও আপনাদেরকে খারাপ হবে আরে দেশ বিরোধী কথাবার্তা বলেন। যেমন ধরুন অপারেশন সিন্দুরের সময় আপনারা পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, তো আলটিমেটলি মানুষ আপনাদেরকে দেশ বিরোধী বলে। আমি বলছি ভাই আপনারা সব ইয়াং মানুষ, আপনারা হয় সিপিএম ছাড়ুন আর নাহলে মাছ চাষ করুন। যদি সিপিএম করার চেয়ে আমার মনে হয় মাছ চাষ বেশি লাগছে, অথবা আমি প্লিজ শেষ করে দিচ্ছি, তারপরে বলবেন আপনি বলবেন পয়েন্ট অফ ক্লারিফিকেশন। আমি আপনাদের সমস্ত যুবকদেরকে আবেদন করব, মন্ত্রী সাহেব শেষ করছি, আমি কথা বলেন। হ্যাঁ, আমি রাজ্যে মিডিয়াদের মাধ্যমে যুবকদের কাছে আবেদন করবো, যারা এই মুহূর্তে নিজেদেরকে বেকার বলেন। আমি বলছি যেদিন কর্মসংস্থান হবে তো হবে, তার আগে আপনারা যদি বাড়িতে জায়গা থাকে আপনি মাছ চাষ করবেন। কারণ 2 টাকার মাছের পোনা 1 টাকার মাছের পোনা মাত্র 8 মাস 9 মাসের মাথায় সেটা 300 টাকা 400 টাকা আপনাকে দিচ্ছে, 1 কেজির জন্য হয়ে যাচ্ছে। আর মাছের ডিমান্ড আমাদের রাজ্যে এত বেশি, আপনি ধরুন আমার ফটিকরা এলাকা যেখান থেকে আমি প্রতিনিধিত্ব করি, বা আপনার একটা সাবরুম বলুন, মিলুনিয়া বলুন, গ্রামীণ এলাকা, সেখানে একটা ব্র্যান্ডেড শার্টের কোম্পানি বা কোনো একটা ব্র্যান্ডেড যদি শোরুম আপনি খুলেন, ধরুন যেখানে প্রত্যেকদিন বিক্রি হবে না, কিন্তু ওই ব্র্যান্ডেড শোরুমের পাশে যদি দেশি মাছ নিয়ে কেউ বসে যায়, বিক্রি কিন্তু হয়ে যাবে। কারণ মার্কেট আমাদের কাছে অ্যাভেলেবল, ডিমান্ড আমাদের অনেক বেশি, লোকাল মাছের ডিমান্ড বেশি। তো স্বাভাবিক কারণে মাছ চাষ কিন্তু লাভজনক। আমি কয়েকটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি সারা রাজ্যে ঘুরেছি বিভিন্ন প্রোডিউসিং ফার্মার, এক একজন মাছ চাষ করে কারোর বাৎসরিক ইনকাম 1 কোটির বেশি, 1 কোটি টাকার বেশি বাৎসরিক ইনকাম, কারোর 50 লাখ টাকা, কারোর 30 লাখ, কারোর 20 লাখ, এইভাবে মৎস্য চাষ করে তারা লাভ পায়। যেমন আমি খোয়াই জেলায় আপনাকে বলি, অনিমেষটা আপনার জেলায়, খোয়াই জেলায় লবতাঙ্গা বলে একজন আছে আমাদের ফিশারম্যান, প্রোগ্রেসিভ ফিশ ফার্মার, তার বাৎসরিক ইনকাম আপনি কত জানেন? 3,98,00,000 টাকা, অলমোস্ট 4 crore ইয়ারলি ইনকাম শুধু মাছ চাষ মাধ্যমে। লালচাঁদ সরকার, আমি নিজে ভিজিট করেছি তার ফার্ম, তার বছরে ইনকাম সবকিছু বাদ দিয়ে প্রায় 25 থেকে 30 লাখ টাকা। আপনি ওয়েস্ট ত্রিপুরাতে বলুন, সুজিত দাস, আপনাদের এটা আমাদের মাননীয় পাওয়ার মিনিস্টার বিধানসভার পাশাপাশি এখানে বিশ্ববিদ্য ভবন বিধানসভা একটা শিবনাথে পড়ে, সুজিত দাস, তার ইয়ারলি ইনকাম 35 থেকে 40 লাখ শুধু মাছ চাষ করে সে। এরকম অনেকজন আছে, যেমন ধরুন আমার ঊনকোটি জেলায় যদি বলি আমি, দিগ্বিজয় দাস, ইয়ারলি ইনকাম 15 থেকে 16 লাখ টাকা। তারপর সাউথ ত্রিপুরায় স্বপন ঘোষ, নর্থ ত্রিপুরাতে বিষ্ণুপদ নাথ, নর্থ ত্রিপুরার দুলাল দাস, সিপাহী জেলাতে আমাদের রয়েছে কৃষ্ণদেব বর্মা, 1 কোটি টাকারও বেশি শুধু মাছ চাষ করে। তো স্বাভাবিক কারণে মাছ চাষ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজনেস এবং লিকুইডিটি বিজনেস। আমি আবেদন করব সবাইকে, মাছ চাষের মাধ্যমে কিভাবে একটা বেকার স্বাবলম্বী হতে পারে আর্থিকভাবে,
তার কিন্তু জ্বলন্ত উদাহরণ এই যে প্রগ্রেসিভ ফার্মারের নাম আমি বললাম, আরও অসংখ্য প্রগ্রেসিভ ফার্মার আছে যারা মাছ চাষের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছেন এবং সামাজিকভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তো আমি মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দাস মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি ওনার যে প্রস্তাব। আমি আবেদন করব আপনারাও সহযোগিতা করবেন এবং আমাদের আরও কি আনা যেতে পারে আপনারা প্রয়োজনীয় প্রস্তাব দিতে পারেন, আমরা কিন্তু সময় সময় সেগুলিকে অ্যাড্রেস করবো এবং আমাদের চাহিদা আগামী 1-2 বছরের মাথায় যাতে আমাদের রাজ্যের যে চাহিদা আছে সেটাকে যাতে আমরা আমাদের রাজ্য থেকে পূরণ করতে পারি সেই লক্ষ্যে কিন্তু ফিশারি ডিপার্টমেন্ট কাজ করছে। ধন্যবাদ। ধন্যবাদ। রঞ্জিত বাবু কিছু বলবেন? মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আমি প্রথমে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে গুরুত্বপূর্ণ বিষয়টি সবাই আলোচনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় মাননীয় মন্ত্রী যেভাবে সরকারের যে সিদ্ধান্তগুলো মৎস্যজীবীদের এবং মৎস্য উৎপাদনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার নিদর্শন মাননীয় মন্ত্রীর আলোচনার মাধ্যমে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেছেন। তো আমি এখানে খুব সংক্ষেপে কিছু বিষয় এখানে যুক্ত করতে চাইছি। প্রথমত আমাদের যে ডম্বুর যে জলাশয়, এটা 2018 সালের আগ থেকে এবং আমরা যখন সরকার ক্ষমতায় এসেছিল তখন এই সমস্ত জলাশয়টি কচুরি ফেনাতে ভর্তি ছিল এবং ফিশারি দপ্তর এবং ট্যুরিজম দপ্তরের যৌথ উদ্যোগে সেটাকে দুটো দিকে তার উপার্জনের একটা পথ খুলে দিয়েছেন। আপনারা সেটা এই বিধানসভায় বারবার আলোচিত হয়েছে এবং মাননীয় মন্ত্রীর প্রচেষ্টায় সেগুলোকে আরও কীভাবে মৎস্য চাষিদের আরও উজ্জীবিত করা যায় এবং এখানে দুটো বিষয় পরিষ্কারভাবে এখানে ফুটে উঠেছে। প্রথমত মৎস্যজীবীদের এবং মাছ চাষকে বিজ্ঞানভিত্তিক প্রযুক্তিকে গ্রহণ করে বেকারদের একটা কর্মসংস্থান। আবার ত্রিপুরাতে প্রায় 98% মানুষ, যেটা মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন যে মানুষের চাহিদা রয়েছে, দুটো জায়গায় সেখানে অভাব পূরণ করা হবে। একদিক দিয়ে বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, দ্বিতীয়ত ত্রিপুরা যে মাছ যারা বাইরে থেকে যে মাছগুলো আসে সেগুলোকে বন্ধ করা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে চিন্তাধারা ভোকাল অ্যান্ড লোকাল, অর্থাৎ নিজস্ব যেহেতু আমাদের পরিকাঠামো রয়েছে সেগুলোর উপরে বেশি করে জোর দিয়ে বেকারকে তার সঙ্গে যুক্ত করা এবং মাছের উৎপাদন সেগুলো বৃদ্ধি করা। তো তার জন্য মাননীয় মন্ত্রী মহাশয়ের আপ্রাণ চেষ্টা রয়েছে। তার সঙ্গে আমি একটা বিষয় এখানে যোগ করব, যেটা বলা হয়েছে যে পরিত্যক্ত জলাশয়গুলো যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয়েছে সেগুলো প্রায় 109 হেক্টর যে জমি রয়েছে। মাননীয় মন্ত্রী সমস্ত এমএলএদের সঙ্গে কথা বলেছেন কোথায় কোথায় এই ধরনের রয়েছে। সরকারি যেগুলো পরিত্যক্ত জলাশয় রয়েছে যেগুলোতে কচুরিপানা বা আগাছা ভর্তি, সেগুলোকে সংস্কার করে ওই এলাকাতে কোনো সেলফ হেল্প গ্রুপকে দিয়ে দেওয়া, তাদেরকে ট্রেনিং দেওয়া, নতুন যে প্রযুক্তিভাবে তাদেরকে ট্রেনিং দিয়ে তার সঙ্গে যুক্ত। আর যেগুলো ব্যক্তিগতভাবে আছে তাদেরকে ওই ব্যক্তিকে ট্রেনিং দিয়ে তাকে দেওয়া, যাতে তারা সে বিষয়ে উৎসাহিত হয়। এবং ডম্বুর জলাশয়ে একটা সময় ওই নতুন বাজার, আমাদের যে নতুন বাজার মৎস্য সমবায় সমিতি, থালাট মৎস্য সমবায় সমিতি এবং অমরপুর মৎস্য সমবায় সমিতিরা, এই যারা মৎস্যজীবী তারা এটার উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ করতো। তারা সেখান থেকে মাছ ক্রয় করতো মাছ এবং বিক্রি করতো। কিন্তু দেখা গেল, আমি যতটুকু খবর নিয়েছি, ডিআরডিসি অর্থাৎ ডম্বু রিসোর্স ডেভেলপমেন্ট কর্পোরেশন এই 3টি মৎস্য সমবায় সমিতিকে এই ডম্বুর জলাশয় থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বিশাল অংশের এই অত্র এলাকার লোকগুলো তারা বঞ্চিত হচ্ছে। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব যাতে ওই অত্র এলাকার আমাদের মৎস্যজীবী যারা রয়েছে তাদেরকে সাথে ওইটার সঙ্গে এই ডম্বুরের জলাশয়ের সঙ্গে যুক্ত করা। আগেও তারা সেখান থেকে মাছ ক্রয় করত এবং সেখান থেকে তারা তাদের জীবিকা নির্বাহ করত। এবং ডম্বুর জলাশয় আমাদের একটা বিশাল ত্রিপুরার জন্য মৎস্য চাষের একটা ক্ষেত্র, সেটাকে দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে এবং সেটা এডিসি এবং রাজ্য সরকার যৌথভাবে সেখানে কিভাবে আরও বেশি পরিমাণে মাছের উৎপাদন করা যায়, তাহলে আমরা বাইরের মাছের উপরে নির্ভর হতে হবে না। আমি আশা করি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার কাজ করছে এবং সর্বশেষে আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমি মৎস্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বিরাম দিলাম। ধন্যবাদ। তৃতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন যিনি এনেছেন নোটিশ, ইনি বলবে, আর দরকার নেই। হ্যাঁ,
সময় চলে যাচ্ছে তো, সময় নেই। কিছু বলবেন? হ্যাঁ বলেন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, দৃষ্টি আকর্ষণীয় নোটিশ মাননীয় বিধায়ক রঞ্জিত দাস মহোদয় এখানে এনেছেন। মাননীয় মন্ত্রী মহোদয় বিস্তৃত ব্যাখ্যা দিয়েছেন। আমার এই জায়গার মধ্যে বিষয়টা হলো, অনেক কিছু বলার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের যে প্রান্তিক মৎস্যজীবী, বিশেষ করে গ্রামের মধ্যে ছোট ছোট পুকুর আছে, সেগুলির মধ্যে সময় মতো মাছের চারা এবং ঠিক আছে আমি বলছি, আমি একটু নতুন কথা থাকলে বলেন, একটা কথা রিপিট করে লাভ নাই তো। এটাই তো বলছি না না, কিন্তু সেই জায়গার মধ্যে অনেক পরিত্যক্ত জলাশয় আছে এবং এগুলি মালিকানাধীন। আবার বলছেন এগুলি তো মন্ত্রী অ্যাডভান্স বলেছেন, অন্য নতুন কথা বলেন। নতুনই তো বলছি, মালিকানাধীন। তাদেরকে বিভিন্ন স্কিমের মধ্যে এনে পুকুরগুলিকে সংস্কার করে তাদেরকে মাছ চাষ করার সুযোগ দেওয়া। ঠিক আছে। বিশেষ করে মাছের পোনা সব খাবার ঠিক আছে এগুলি দেওয়া, এবং বিশেষ করে মাছ ধরার জন্য জাল এবং ডেক এগুলি, এবং আর এতগুলি কথা যে বলেছেন, লোক কোথায়? এই যে ফিশারি অ্যাসিস্ট্যান্ট আছেন, প্রত্যেকটা পঞ্চায়েত 25 থেকে 30টা পঞ্চায়েতে একজন ফিশারি অ্যাসিস্ট্যান্ট কে দেখাশোনা করবে? তো সেই জায়গার মধ্যে বিগত সময়ে আমাদের সরকারের সময় ইন্টারভিউ নেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় থেকে এখনো নিয়োগ হয়নি। আমি বলছি সেই জায়গার মধ্যে নিয়োগ করা হলো। পাশাপাশি আরেকটা কথা বলে আমার শেষ করব। এই জায়গাতে আমাদেরকে উপদেশ দিয়েছেন মৎস্য চাষ করার জন্য সিপিএম না করে, এটা আমাদের ব্যাপার। মাননীয় মন্ত্রী মহোদয়, এটা আপনি ভাবুন, আমাদের এটা আমরা ভাববো। আরেকটা কথা বলেছেন যে অপারেশন সিন্দুর আমরা সমর্থন করেছি, কিন্তু সেই ক্ষেত্রেও থ্যাংক ইউ বসে। ওকে, কি মন্ত্রী সাহেব বলবেন আবার কিছু দরকার আছে? আচ্ছা, তাড়াতাড়ি। মাননীয় স্পিকার ইনচার্জ স্যার, মাননীয় সদস্য, আমাদের সিপিএম দলের যিনি বিষয়টা উল্লেখ করেছেন, আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে সিপিএম দলের 2023 সালের ম্যানিফেস্টো। সিপিএম দল যদি 2023 সালে সরকারে আসে তাহলে কি কাজ করবে, এটা হচ্ছে ম্যানিফেস্টো। অন্য কি আমি জানি না, ফিশারি ডিপার্টমেন্টে শুধু আমি বলি, তাদের এই পুরো ম্যানিফেস্টোতে অনেকগুলি পেজ আছে। এই পেজের মধ্যে মৎস্য চাষীদের জন্য তাদের উদ্যোগ কি আমি আপনাকে শুরু করছি। মৎস্য চাষ উন্নয়নে বিশেষভাবে উদ্যোগ নেওয়া হবে। ফিনিশ, আপনার ফিনিশ, আর কিছু নাই। আবার কিছুদিন আগে আমাদের বিরোধী দলনেতার নেতৃত্বে আমরা দেখেছি মৎস্য চাষ, এটা আপনাদের দেওয়া ভাই, এটা আপনাদের এক লাইন ফিনিশ। আর ওটা মন্ত্রী সাহেব বলে ফেলেন, বলেন। বাবু, মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার এটা বক্তব্য না, ওনারা ঠিকই আছে, প্লিজ। আরে ওনার এটা বক্তব্য না, ওনার প্রেসিডেন্টটা ওনার হইল যে সিপিএম স্বার্থ করতেছে না, রাখেন এগুলো গীতা। আপনাকে বলছি, শুরু থেকে যারা যেরকম তাদের সেভাবে স্বীকার করে নাও, আমি যেমন তেমন ভাবে নাও, পরিবর্তন করার চেষ্টা করো না, হবে না। ওকে, তৃতীয় দৃষ্টি আকর্ষণীয় নোটিশটি উত্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ উদ্যোগ নেওয়ার সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণীয় নোটিশটির উপর বিবৃতি প্রদানের জন্য
স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। মাননীয় এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বর্মা মহোদয় কলিং অ্যাটেনশন বলছেন যে রাজ্যে অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার কর্তৃক প্রয়োজনীয় পদক্ষেপ বা উদ্যোগ নেওয়া সম্ভব। 5ই আগস্ট 2024 আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশে ওখানকার যে প্রধানমন্ত্রী উনি দেশ ত্যাগের পর ওখানকার যে উদ্ভূত যে পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। 71-এও আমরা যখন যুদ্ধ লাগে তখন আমরা জানতাম যখন এইরকম একটা অবস্থা হচ্ছিল আমি কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করি টেলিফোনিক, কারণ এটা খুব আর্জেন্সি ছিল। কেন্দ্রের থেকে ডিরেক্ট আমাকে নির্দেশ দেওয়া হয়েছে কাউকে ভিতরে না আসতে দেওয়া, একদম ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন, কাউকে ভিতরে যেই কাউকে ভিতরে না আসতে দেওয়া, পরিষ্কার, এর মধ্যে কোনো কিছু নেই। সেই অনুযায়ী আমি ওই 5ই আগস্ট সেম ডে ইন দ্য ইভিনিং আমি একটা উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকের আয়োজন, সেখানে আমাদের রাজ্যের মুখ্য সচিব ছিলেন, আমাদের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ছিলেন এবং অন্যান্য কেন্দ্রের এবং আমাদের অন্যান্য যে এজেন্সি তাদেরকে কিন্তু আমি ডেকেছিলাম এবং ডাকার পরে আমি ওনাদের সাথে বর্তমান কি পরিস্থিতি সেই বিষয়ে ওনাদেরকে অবগত করলাম এবং আমি কেন্দ্রের যে নির্দেশ সেটা ওনাদেরকে জানালাম এবং একটা কৌশল যে কোনো অবস্থায় যেহেতু বাংলাদেশ থেকে, কারণ আপনারা সবাই জানেন যে বাংলাদেশের আমরা মোরাললেস 4 ভাগের 3 ভাগই বাংলাদেশ দ্বারা আমরা মানে পরিবেষ্টিত, তো সেই জায়গায় আমাদের মেইন যে ডিরেকশন ছিল সেখানে এই যে ইট ওয়াজ এ চ্যালেঞ্জ ওই সময় যে অবস্থা ছিল এবং কোনো অবস্থায় যাতে বাইরের থেকে অনুপ্রবেশ না করতে পারে তার জন্য সেখানে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনা, বিস্তরভাবে আলোচনা হয়েছে। যার যার যে ওনাদের যেসব ইনফরমেশন আছে সেখানে আমাদের মাঝে রেখেছেন, আমাদের যেসব ইনফরমেশন আছে সেইগুলো আমরা রেখেছি। তো আমি ওনাদেরকে একটা কথাই বললাম যে সবার সাথে সবার যেন একটা কোঅপারেশন থাকে যৌথভাবে, এমন যেন না হয় হয়তো আমি জানি না, আমার পুলিশ বললো যে আমি এটা জানি না, বিএসএফ বললো আমি জানি না, একটা কোঅর্ডিনেশন ভিত্তিক যেন এই উদ্ভূত যে পরিবেশ হয়েছে ওইখানকার যে মানে অবস্থান হয়েছে তাকে মোকাবেলা করতে কোঅর্ডিনেশনের মাধ্যমে যেন করা হয়। আমরা জানি 856 কিলোমিটার আমাদের বাংলাদেশের সীমান্ত এবং আমরা এটাও জানি যে আমাদের এই যে 856 কিলোমিটারে সেখানে ভৌগোলিক কারণেই হোক এবং বিভিন্ন কারণে সেখানে কিন্তু আমরা কাঁটাতারের যে ফেন্সিং দেওয়ার ব্যবস্থা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় এখন জলাজীর্ণ আছে, আমি নিজেও বহু জায়গায় গেছি এবং কিছু কিছু জায়গা আছে কালভার্ট আছে, টেরেন উঁচু, তো সেই সব জায়গাতে কিন্তু কাঁটাতারা দেওয়া সম্ভব হচ্ছে না এবং এই প্রতিটা বিষয়ে 22nd প্ল্যানারি সেশন আমি এই কথাটা বলেছি, দিল্লিতে গিয়েও আমি আমার এই বিষয়ে আমি অবগত করেছি যে এই অবস্থা এখানে। কিন্তু আমাদের যে লেয়ার, প্রথমে আমাদের বিএসএফ ফার্স্ট লেয়ার, সেকেন্ড হচ্ছে আমাদের টিসিআরের লেয়ার, থার্ড হচ্ছে আমাদের পুলিশ, ত্রিপুরা পুলিশ, 3টা লেয়ারে আমরা বর্ডারের যে বিষয় সেখানে যাতে সেখানে নিশ্চিদ্র করা, আমরা জানি যে সেখানে অবৈধ অনুপ্রবেশ যাতে ঝুঁকি থাকে সেখানে না হয় তার ব্যবস্থা আমরা করেছি এবং এই অনুপ্রবেশ নিয়ে আমরা পত্রপত্রিকাতেও দেখেছি, রঞ্জিত বাবুকেও দেখেছি অনেক জায়গায় বলতে, আবার অনেকেও বলেছে, কিন্তু এগুলো আমরা মাথায় রেখেছি কিন্তু বারবার বলার চেষ্টা করেছি। কিন্তু আজকে যেহেতু এটা বিধানসভার মধ্যে এসছে, আবার আমি স্পষ্টতার সাথে আবার বলছি যে কোনো অবস্থায় আমাদের যেহেতু দিল্লি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট
এবং আমাদের রাজ্য সরকার একই পার্টির নেতৃত্বের সরকার, আমরা ডাবল ইঞ্জিনের সরকার আমরা বলি, যদিও ওনারা অনেক সময় কটূক্তি করেন। যে নির্দেশ যেভাবে আমাদের একসাথে মিলে কিন্তু আমরা সেটা পালন করি, এর মধ্যে কোনো রকম অস্বচ্ছতার কিচ্ছু নেই। সেই জায়গায় আজকে আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সেইগুলোকেও আরও বেশি আমরা স্ট্রেংথেনিং করছি, যাতে বিভিন্ন জায়গায় খবর রাখে। এবং এই যে সমন্বয়ের বিষয়টা বললাম, সেটা কিন্তু এখনও আমি এর মধ্যেও মাঝখানে এই যে পিরিয়ডটা গেল, তারপরেও আমি 2বার থেকে 3বার কিন্তু মিটিং করেছি। যখনই আমি দেখি নিউজ পেপারে উঠেছে বা আপনারা বলছেন, আমি এই বিষয়ের সাথে সাথে আমি খবর নিই যে এটা হচ্ছে আপনাদের। ওনারা আমাকে আশ্বস্ত করেছেন, ওনারা আমাকে বারবার বলছেন, ওনারা আমাকে রেকর্ড দেখিয়ে বলছেন, যে ডাটা দেখিয়ে বলছেন যে না, আমাদের আগে যেরকম হতো, আজকের থেকেও প্রবেশ হচ্ছে না, অনেক দিন আগের থেকে। সেই জায়গায় ওনারা ডাটা দিয়ে আমাকে বুঝিয়েছেন যে সেই রকমভাবে আমরা কিন্তু কাজ করছি, কোনো এদিকে চিন্তার কোনো বিষয় নেই, এবং এটাকে আমরা সিরিয়াসলিও নিচ্ছি। আমরা ভারত সরকার স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশ আমাদের দিয়েছে, সেইভাবে যারা মানে বাংলাদেশের যারা বা অন্যান্য দেশের যারা আছে তাদেরকে আটক করা এবং তাদের নিজ নিজ দেশে পাঠানোর জন্য আমরা 8টা জেলায় টাস্ক ফোর্স STF গঠন করেছি আমরা সেখানে। এবং এই STF যিনি লিডার আছেন, যিনি নেতৃত্বে আছেন এডিশনাল SP বা ডেপুটি SP সমতুল্য। এবং এতে করে শুধু তারা না, তাদের সাথে প্রায় 129 জন পুলিশ কর্মী এর সাথে যুক্ত আছে। এই যে STF এর যে গঠন করা হচ্ছে টাস্ক ফোর্স, প্রয়োজনে এই যে স্পেশাল টাস্ক ফোর্স আছে BSF এর সাথে ওরা সমন্বয় করে চলছে, আগেও করেছে, যবের থেকে ফরমেশন হয়েছে, এখনও কিন্তু সেটা করছে। শুধু তাই নয়, আরেকটা আমরা STF যেটা রাজ্য স্তরীয়, এটা তো হচ্ছে আমরা দিল্লির আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশে আমরা করেছি। আবার আমরা রাজ্য স্তরেও একটা যে স্পেশাল টাস্ক ফোর্স আমরা গঠন করেছি, সেখানে SP র্যাঙ্কের যিনি আছেন তাকে অফিসার করা হয়েছে, ওনার নেতৃত্বে সেটা চলছে। এবং সেটার মেইন উদ্দেশ্য শুধু এটা না, খালি অনুপ্রবেশ, তাছাড়াও সন্ত্রাসী, মাদক পাচারকারী, দেশ বিরোধী শক্তি, যারা চরমপন্থী এবং যারা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অপরাধে যুক্ত আছে, তাদের যে কার্যকলাপ, এবং এগুলো কিন্তু বারবার আমাদের কাছে আসে, প্রতিদিনই কোন জায়গায় কী হচ্ছে সেই রিপোর্ট আমাদের কাছে আসে, এবং সেই তাদের কিন্তু সেভাবে অ্যাড্রেস করা হয়, তাদেরকে বুক করা হয়, এবং আইনের মাধ্যমে তাদেরকে যা যা করার সেটা কিন্তু করছে। আমরা এটাও জানি, যারা ভুয়া ডকুমেন্ট প্রস্তুত করে অনেক জায়গায়, আমি চিফ সেক্রেটারি মহোদয়কে বলেছি, আমি নিজে ভার্চুয়ালি মিটিং করেছি, DMN SP তাদের সাথে কথা বলেছি, অন্যান্য যারা আধিকারিক, যে কোথাও কোনো ভুয়া, আমার কাছে কয়েকটা খবর আছে, সেই খবরগুলো থাকা সত্ত্বে আমি বললাম আপনারা বলছেন কিন্তু আমার কাছে তো এই খবর আছে, এবং সেইভাবে আপনারা আমাকে ফিডব্যাক দিন। এবং সেটা কিন্তু আজকেও আমি প্রতি 14 দিন পর পর যখনই আমি DMSPদের সাথে ভার্চুয়ালি আমি মিটিং হয়, একটা ডিস্ট্রিক্ট এবং অন্যান্য অফিসার স্টেট লেভেলেও থাকেন, সেখানেও কিন্তু এই বিষয়টা আমরা খুব করে আমরা জোর দিই। এবং মেইন কথা হচ্ছে যে সীমান্ত তো সুরক্ষিত থাকতেই হবে, এবং এতে করে আমাদের ল অ্যান্ড অর্ডার আমাদের স্টেটে যাতে বজায় থাকে তার উপর আমরা জোর দিচ্ছি। শুধু তাই নয়, আমরা প্রায় দেখি যে রেল স্টেশনে কেউ আটক হয়ে যাচ্ছে, তো এইগুলো রেল স্টেশন, এয়ারপোর্ট, বাস স্ট্যান্ডে আটক হচ্ছে কেন? যেহেতু নজরদারি হচ্ছে, তবেই তো আটক হচ্ছে। এবং এতে করে আপনি বলতে পারবেন না যে ঠিক আছে, খালি এটা তো টিপ অফ দ্য আইসবার্গ, এইরকম না, যা যা হচ্ছে হয়তোবা এই জায়গায় না হচ্ছে, আরেক জায়গায় কিন্তু সে আটকে যাচ্ছে। তো নজরদারি আছে, এবং আমরা যাই করছি কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মেনে যা যা দরকার আমরা সেই কাজটা আমরা করছি। গত 3 বছর আমি স্ট্যাটিস্টিক্স আপনাদের দিচ্ছি। আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত বাবু যে বিষয়টা এসছে, আমি ওনাকে ধন্যবাদ দেবো যে আজকে এই বিষয়টা এখানে এনেছেন, কারণ এটা নিয়ে আননেসারি একটা কনফিউশন হয়। গত 3 বছর অর্থাৎ 2022, 23, 24 এবং এই বছরের 31শে আগস্ট 2025 এখন পর্যন্ত অবৈধ যারা অনুপ্রবেশ করেছেন তাদের যে গ্রেপ্তার এবং আটক, তার সেই বিষয়ে আমি বছর ভিত্তিক আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে দিচ্ছি। 2022
2022-এ বাংলাদেশে 965 জন এবং মায়ানমারের 17 জন, ফ্রান্সে 0, নাইজেরিয়ার 0, অর্থাৎ টোটাল বাংলাদেশ আর মায়ানমার মিলে 2022-এ 982 জন এসেছে। 2023-এ যারা ইলিগাল মাইগ্রেন্ট সেখানে দেখা গেছে 1014 জন বাংলাদেশি আর মায়ানমারের 58 জন, এই রোহিঙ্গা যাদেরকে বলে। আর এটা মিলে টোটাল বাকি নাইজেরিয়া ফ্রান্সের নেই প্রায় 1112 জন। 2024-এ 947 জন বাংলাদেশি, মায়ানমারের 60 জন আর নাইজেরিয়ার 1 জন, ফ্রান্সের কেউ নেই, সেটা মিলে প্রায় 1008। এবং এই 2025 থেকে যে আগস্ট মাসে 31 আগস্ট পর্যন্ত বাংলাদেশে 390, মায়ানমারের 16 জন, নাইজেরিয়ার 6 জন, এখানে ফ্রান্সের 4 জন, টোটাল 416। অর্থাৎ সব মিলিয়ে এই 3টা বছরে 3558। এখন এদের এই যে সংখ্যাটা, তার মধ্যে পুশব্যাকের বিষয় আছে, পুশব্যাকেরও আবার আইনগত কিছু সমস্যা থাকে, মানে পুশব্যাক শব্দটাও কিন্তু একটু সমস্যা। কাজে এই জায়গার মধ্যে সব কিছু মাথায় রেখে যেভাবে অনুপ্রবেশ ঠেকানো সেই কাজটা কিন্তু আমাদের এই যে 3 স্তরীয় এবং আমাদের অন্যান্য যে আমাদের এজেন্সিগুলো আছে সেইভাবে কিন্তু আমরা কাজটা করছি। এখন বাংলাদেশের থেকে বেশি লোক আছে, ইভেন মায়ানমার থেকে কিছুদিন আগে এমন পরিমাণে আমরা যখন ভিতরে ওনাদের মানে ঢোকানো হয়েছে, এখন যে মেসেজটা ওখানে আছে যে ত্রিপুরা ইজ নট এ সেফ স্টেট, এখানে গেলে কিন্তু উপায় নেই, আমাদেরকে মানে ঢুকতে দেবে না নানা রকম আইনে, সেটা আগে কিন্তু সেটা ছিল। সেই মেসেজটা যাওয়াতে এখন কিন্তু একেবারেই সংখ্যা অনেকটা কম হয়ে গেছে। এখন পর্যন্ত এই যে নিজ নিজ দেশে আমরা ফেরত পাঠিয়েছি এই যে আপনার অবৈধ অনুপ্রবেশকারী, আমি এয়ারওয়াইজ এবং কোন দেশের থেকে আমি এখানে আপনাদের সামনে রাখছি। 2022-এ বাংলাদেশে 894, মায়ানমারে 17 জন, অর্থাৎ 911, এবং যাদেরকে পাঠানো হয়েছে। এবং 2023-এ বাংলাদেশে 596, মায়ানমারের 61, 657, এবং 2024-এ 676 বাংলাদেশে আর মায়ানমারের 14, অর্থাৎ 690, এবং 2025-এ 31শে আগস্ট পর্যন্ত 441, মায়ানমারের 40, বাংলাদেশের 441, অর্থাৎ 481, অর্থাৎ টোটাল 2739 জন এখন পর্যন্ত তাদের যার যার দেশে এখানে পাঠানো হয়েছে। এখন তাদেরকে ডিপোর্ট করার যখন বিষয় দাঁড়ায়, সে কিন্তু আদালতে কিন্তু অনেকে যদি ভিতরে ঢুকে যায় তাদের কিন্তু আদালতে পেশ করতে হয় এবং তাদের কিন্তু কারাবাসেও থাকতে হয়। এবং সেখানে কারাবাসের পর বিদেশি নাগরিকদের আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যে প্রত্যাবর্তনের যে বিষয়, সেটা কিন্তু যাওয়ার আগে, প্রত্যাবর্তন করার আগে সেখানে কিন্তু তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। আমাদের এখানে ডিটেনশন ক্যাম্প যেটা আছে সেখানে মানে ডিটেনশন ক্যাম্পে রাখার পর তারপরে কিন্তু পাঠানো একটা দীর্ঘ সময়, এই যে এতগুলো লোক আমরা পাঠালাম আর বাকি লোক এই যে অফিসিয়াল প্রসিডিউরের কারণে সমস্যা হয়ে যায়। এর জন্য পুরো 100% কিন্তু হচ্ছে না, কারণ এটা ওই দেশে পাঠাতে হবে, তাদের পোর্টালে আবার দিতে হবে। তো তাতে করে আমাদের যে সাধারণ প্রশাসন আছে রাজ্য সরকারের পলিটিক্যাল, সেখানে ফরেনার রেজিস্ট্রেশন অফিসারের কাছে এই প্রত্যাবর্তনের অর্ডার পাঠানোর জন্য আমরা পাঠাতে হয় এবং আমরা কিন্তু চিঠিও দিয়েছি। বাংলাদেশের 2023-এর একজন, 2024-এ 38, 2024-এ 38 এবং 2025-এ 27, এবং উগান্ডা একজন, অর্থাৎ টোটাল 28 জন। আমরা 2025-এ 28 জন, 2024-এ 39 জন এবং 2023-এ 1। এখন এই যে 2রা মে 2025 তারিখে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের যে নির্দেশ, সেখানে বাংলাদেশি নাগরিক রোহিঙ্গাদের ক্ষেত্রে একটা বিদেশি পরিচয় পোর্টাল একটা হয়েছে এবং সেখানে সেই পোর্টালে বায়োমেট্রিক্সের মাধ্যমে তাদেরকে সেখানে মানে রেজিস্ট্রেশন করতে হয় এবং তাতে করে পরিচয় সংক্রান্ত বিভিন্ন যে রেকর্ড সেটা বিএসএফের কাছে আমরা দিই এবং সেইভাবে বিএসএফ সেই কাজটা করে পাঠানোর বিষয়টা, বিশেষ করে বাংলাদেশিদের। 14 জুন 2025 থেকে 2043 জন
যে ফরেনার্স আইডেন্টিফিকেশন পোর্টাল, দ্যাট ইজ শর্ট ফর্মে FIP। তো সেখানে 2025 থেকে 14 জুন 243 জনের সেই পোর্টালে কিন্তু লিপিবদ্ধ হয়েছে এবং 4 জন বিদেশি, তারা কিন্তু নাবালক, এবং নাবালক হওয়ার কারণে বায়োমেট্রিক্স তাদের ধরা পড়ে না, মিলছে না আমাদেরকে। তো এর এবং 243 জনের মধ্যে 6 জন মায়ানমার, 1 জন ক্যামেরুন এবং 1 জন গিনি, এবং বাকিরা বাংলাদেশি নাগরিক রয়েছে, এবং সেইভাবে FIP-র মধ্যে রেজিস্ট্রেশন করা হয়েছে। 4 জন যারা নাবালক, তাদের এখন সেটা সম্ভব হয়নি। এখানে আমরা জানি যখন বুক আউট সার্কুলার একটা হয়, আমরা প্রায় জানি এই বিষয়টা, আমরা জানি সেখানে যে ইমিগ্রেশন চেক পয়েন্টগুলোতে আছে, তার সেখানেও কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে, যাতে করে সেখানে যে আমার পাসপোর্টটা দিলাম সাথে সাথে হ্যাঁ আপনার ভারতবর্ষে চলে আসুন, সেই ব্যবস্থা নেই। তার জন্য কতগুলো ব্যবস্থা আছে যে কগনিজেবল অফেন্স আন্ডার পেনাল লস, সেটা দিলেই কিন্তু সেখানে চলে আসে, তাহলে ওকে ঢুকতেই দেবেন। রিস্ক অফ ইভাশন অর নন কোঅপারেশন, ইকোনমিক or strategic interest of India, example bank fraud, visa violation, তাছাড়া court orders or Interpol alerts, visa violation in case of foreigners, এই ধরনের কিছু আছে। এবং CSP সেটা এবং SP-র উপরে তাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যে স্টেটমেন্ট অফ LOC ফর দ্য ইয়ার 2023 to 18 সেপ্টেম্বর 2025, সেখানে দেওয়া আছে বাংলাদেশের 2023-এ 11 এবং 2024-এ 8, 2025-এ 0, কেউ নেই। আজ রাজ্য সরকার আন্তঃসীমান্ত অনুপ্রবেশ রোধে আমি যেটা একটু আগে বললাম, আমরা কিন্তু বিভিন্ন পদক্ষেপ আমরা নিচ্ছি এবং টাস্ক ফোর্স করছি। শুধু তাই নয়, আমাদের চিফ সেক্রেটারি মহোদয় উনি মানে প্রতি কিছুদিন বাদে বাদে বিভিন্ন মিটিং করেন এবং উচ্চপদস্থ যারা আধিকারিকরা আছেন তাদেরকে নিয়ে, যেটা ওই আমি প্রথম দিন করেছিলাম সেইভাবে উনি কিন্তু এই কাজটা আমাদের করেন এবং নিয়মিতভাবে ওইখান থেকে নির্দেশ দেওয়া হয় রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট এবং বাস স্ট্যান্ডগুলোতে যাতে আরও বেশি করে নজরদারি রাখা হয়, সেই বিষয়ে গতিবিধির উপর নজর রাখার জন্য সেখান থেকে নির্দেশ দেওয়া হয়। তো এই হচ্ছে কাজেই আমাদের কাছে যেভাবে বলছে অনুপ্রবেশ এখানে প্রচুর হয়ে গেছে, ডাটা কিন্তু সেরকম বলছে না। এবং আমরা দেখছি যে মানে আমাদের নিজেদেরও তো সমস্যা, আমাদের অভ্যন্তরীণ যে রাজ্য এবং আমাদের দেশের যে সিকিউরিটিরও জন্য আমাদের চিন্তা। তো এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকারের সব নির্দেশ নিয়ে আমরা চলছি এবং আমাদের সরকার, আমি এই হাউসে আমি এটা বলতে চাই, অনুপ্রবেশকে আমরা প্রশ্রয় দেব না। এই ব্যাপারে কোনো রকম আপোষ আমরা করব না। মাননীয় চেয়ারম্যান স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই কলিং অ্যাটেনশনে বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য, এবং আপনার মাধ্যমে এটা আরো দেশের আমাদের আছে দেখি। আমি আপনাকে সামনে একটু তথ্য তুলে ধরছি, আপনি জানবেন যে কখন কি হচ্ছে। 1971 সালের 29 নভেম্বর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছিল। আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া GL গোয়েল উনি সাইন করেছিলেন। ওইখানে উল্লেখ রয়েছে যে 1971 সনের 25শে মার্চের পর যারা আসছেন তাদেরকে চিহ্নিত করে বহিষ্কার করার জন্য। তারপরে 1975 সনে মোবাইল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আজকেও আমাদের সরকারি ওয়েবসাইটে রয়েছে। তার কাজ হচ্ছে বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানো। তখন থেকে যদি এই নির্দেশনাটা যদি মানা হইত, কার্যকরী হইত ত্রিপুরা বা দেশে, বেআইনি অনুপ্রবেশ নিয়ে আজকে আমাদেরকে এ হাউসে কথা বলতে হতো।
তারপরেও 2012 সালে কেন্দ্রীয় সরকার থেকে একটা নোটিশ এসেছে ত্রিপুরায়, 2017তেও নোটিশ এসেছে এখানে, আমি আমার কাছে কপি আছে 2017তেও, এটাও গভর্নমেন্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে এসেছে 8 আগস্ট 2017। এই বেআইনি অনুপ্রবেশকারী সম্পর্কে তাদেরকে চিহ্নিত করে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য। দিলীপ কুমার, জয়েন্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, একটা কপি আছে এখানে। ত্রিপুরার প্রিন্সিপাল সেক্রেটারিকেও পাঠানো হয়েছে। তারপর 2021-এও এখানে নোটিফিকেশন হয়েছে। তারপর 2025-এ 19 মে একটা নোটিফিকেশন হয়েছে ডাইরেক্টিভ, কিভাবে 1 মাসের চিহ্নিত করে তাদের দেশে এবং ডিটেনশন ক্যাম্প গঠনে অতিথি বলা হয়, কিন্তু এটা যে কার্যকরী হয়েছে আমাদের চোখে পড়েনি, খুবই দুর্ভাগ্যজনক। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছি 3 তারিখ আগস্ট 2024, 8 মে 2025। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি নিজের হাতে 2টা চিঠি আমাকে দিয়েছেন, ওনার লেখা, আমি জেরক্স কপিটা নিয়েছি। একটা 17 মে 2025-এ দিয়েছেন, এটা আছে ওনার। I have received your letter dated 8 May 2025 regarding India-Bangladesh border in Tripura. আর একটা আছে 5 জুন 2025, I have received your letter dated 22 May 2020 regarding illegal migrant of Bangladesh and Myanmar. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, ত্রিপুরার 3টি লেয়ারের সিকিউরিটির কথা বলেছেন। আজকে যখন আমি সকালে পত্রিকা দেখি, আমাদের ত্রিপুরায় দৈনন্দিন যে পত্রিকায়, এখানে একটা নিউজ আছে রাষ্ট্রের পক্ষে, হেডলাইন চালপাহাড়ের সীমাতে 7 বাংলাদেশি আটক। আমাদের দেশের প্রধানমন্ত্রী আসার 2 দিন আগে উদয়পুরে 5 জন বাংলাদেশি ধরা পড়েছে। তারপর আরো 2 জন ধরা পড়েছে আগরতলার ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে, পত্রিকায় খবর বেরিয়েছে, আমি নিয়ে আসি। এভাবে বিভিন্ন তথ্য আমাদের দৈনন্দিন আমরা দেখতে পাই। আমাদের যদি বেআইনি অনুপ্রবেশের সঙ্গে যদি কম্প্রোমাইজ না করি, তাহলে এত আমাদের তার কাটা বিএসএ থাকার পরেও কিভাবে আমাদের দেশে এই বেআইনি অনুপ্রবেশ হচ্ছে? শুধু বাংলাদেশ না, নাইজেরিয়ান বিলুনিয়াতে ধরা পড়ছে, আমবাসাতে মায়ানমারের কুকিরা ধরা পড়ছে। আমি আপনাকে সত্যি একটা আমি হাউসে তুলে ধরব। আমি 9 তারিখ সেপ্টেম্বর আমবাসা ডিএম অফিসে ডিএম মহোদয়ের সঙ্গে এবং এসপির সঙ্গে দেখা করতে যাই, একটা চিঠি নিয়ে যায়। সামনু থেকে আমাকে চিঠি কপিগুলি পাঠিয়েছিল এবং এই চিঠিটা ওনারা আমাদের ইউনিয়ন হোম মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ওনারা দিয়েছিল। এটা ব্যাপারে আমাদের আমবাসার সাব ডিভিশন থেকে এটা সামনুর দিকে এটা একটা তহসিলে এটা ইনকোয়ারি হয়েছিল। টোটাল 11 জন সরকারি চাকরি করে, তার ভিতরে একজন টিসিএস অফিসার। তহসিলের মাধ্যমে ইনকোয়ারি হয়েছে, তাদের এটা প্রুফ হয়েছে তারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে। কোন অ্যাকশন নেই, ওরা এখনো চাকরি করছে। আমি দিয়ে আছি, ডিএম সাহেব বললেন আমি তো নতুন আছি, আমি একটু দেখতে হবে। এভাবে সারা ত্রিপুরায় বিভিন্ন জায়গায় আমি চিঠি লিখেছি। আমি সিপাহীজলায়
মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করি। উনি বলেছেন যে ওইখানে উনি আমাকে তথ্য দেবেন। সেনদন পত্রিকা 8 মে 2012 1,48,000 ভুয়া ভোটারের তালিকা খোঁজা শুরু নির্বাচন দপ্তরে। কোথায় আছে ওনারা কেউ জানে না। তারপর এখানে আছে আজকের ফরিয়াদ 23 জুন 2024 অবৈধ উপায়ে কাগজপত্র ছাড়াই ভোটার তালিকায় নাম তুলে ফেলেছে অনুপ্রবেশকারীরা। একাংশ বিয়ের ভূমিকা জনমনে উঠছে প্রশ্ন। এখানে ভোটার তালিকার যে ছবিগুলো দিয়ে দিয়েছে। তারপর রাষ্ট্রীয় কণ্ঠ 11 জুলাই 2025 অনুপ্রবেশকারীরা পাচ্ছে সরকারি শংসাপত্র। বড় একটা হেডলাইন দিয়ে ওরা নিউজ করেছে। তারপরে আমি তুলে ধরছি আপনাদের কাছে 25 এপ্রিল 2025 রাষ্ট্রীয় কণ্ঠ দ্বৈত নাগরিকদের সুযোগ নিয়ে সরকারি সুফল ভোগ করছে বাংলাদেশিরা। 5 জুলাই 2024 রাজ্যের ভুয়া আধারধারীর সংখ্যা বাড়ছে কেন্দ্রের নির্দেশ হিমঘরে। খোয়াইয়ের গেস্ট হাউস অনুপ্রবেশকারী আড্ডা উৎসব 29 জুন 2025 সেনদন পত্রিকা। পঞ্চাশ অনুপ্রবেশকারী আধার কার্ড বানিয়ে গ্রেপ্তার কাজল সিমনা থেকে। এই ব্যাপারে আমি চিঠিও লিখেছি। জামিন পেয়ে নিখোঁজ বাংলাদেশি, এ ব্যাপারে আমি মাননীয় আমাদের হাইকোর্টে আমি চিঠি রেখেছি। কিভাবে এটা ওরা জামিন পেয়েছে এবং কোথায়, তাদের জামিনদার কারা, এই ব্যাপারে আমি চিঠিও লিখেছি। রাজ্যে সিএ কার্যকরের উদ্যোগ করা হলো এম্পাওয়ার কমিটি। আজ পর্যন্ত আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এর আগে যখন এই ব্যাপারে উনি উত্তর দিয়েছিলেন, আমাদের ত্রিপুরায় এখন পর্যন্ত অনলাইনে একজনও সিএর যেটা আইন লাগু হওয়ার পর একজন অ্যাপ্লিকেশন করেনি। আরো ভয়াবহ, বাংলাদেশিদের হাত ধরে রাজ্য ঢুকছে অস্ত্র। রেল স্টেশন ও বিমানবন্দরে থেকে আটক 29 জন বাংলাদেশি। সেনদন পত্রিকা 29 জুলাই 2024। 6 এপ্রিল 2025 সেনদন পত্রিকা অনুপ্রবেশকারীদের জালমুখী বাড়ছে সমস্যা। বাংলাদেশি অনুপ্রবেশ প্রশ্নে মুখে দিয়েছে। এইরকম বহুত পেপার কাটিং, বহুত তথ্য দৈনন্দিন পত্রিকা বাইর হয়। যদি আমাদের দেশের নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা যদি এত কঠোর হয়, এগুলি কিভাবে অনুপ্রবেশ করতে পারছে? আমাদের এখানে বিভিন্ন পত্রিকায় আজকে যদি এখানে নিয়ে আসতাম, আমাকে একটা বস্তা নিয়ে আসতে হতো। 400 টাকায় আমাদের এখানে আধার কার্ড পাওয়া যায়, 1500 টাকায় আধার কার্ড পাওয়া যায় দালালদের মাধ্যমে। যারা অনুপ্রবেশ করছে পুলিশের চোখে যারা ধরা পড়ছে, গতকাল যে চাম্পা হাওড়ে ধরা পড়েছে, এটা পুলিশ ধরেনি, পাবলিক পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে। পাবলিক, এটা ত্রিপুরা না, বাঙালি অংশের মানুষে তাদেরকে অনুপ্রবেশ দেখে তাদের ধরিয়ে দিয়েছে। আমি খবর নিয়েছি, যখন এটা ইউটিউবে নিউজ আসলো আমি ফোন করলাম সেখানে সাংবাদিকদেরকে। আমাদের এত তার কাটা বিএসএফ, পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স থাকার পরেও কিভাবে আমাদের এখানে অনুপ্রবেশ হচ্ছে, সেটাই আসল প্রশ্ন। যারা ধরা পড়ছে তারা তো ধরা পড়ছে পুলিশের সামনে, কিন্তু যারা ধরা পড়ছে না তা তো ত্রিপুরাকে পরিদর করে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। হুমকি হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের নিরাপত্তা। 19 মে 2025 মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন বাইরে হওয়ার পর আমরা দেখেছি আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সেখানকার মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হিমন্ত বিশ্বজি কি স্টেপ নিয়েছেন,
কিন্তু আমাদের ত্রিপুরায় সেরকম তো কোনো স্টেপ নেওয়া হয়নি। আমাদের এখানে প্রচুর খাস জমিতে বস্তি করে আছে। আমার প্রতিটা চিঠিতে আমি তথ্য দিয়েছি, স্পেসিফিক নাম দিয়েছি, অমুক ডিস্ট্রিক্টে, অমুক সাব ডিভিশনে, অমুক ব্লকে, অমুক ভিলেজে, অমুক গ্রামে আছে। আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে জিজ্ঞেস করুন, মাননীয় আমাদের চিফ সেক্রেটারিকে আমি দিয়েছি, রাজ্যপালকে দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আছে তথ্য। তো অ্যাকশন তো হয়নি, আমি দিয়েছি। যদি আপনি চান আমি তথ্য দিতে পারি, আমার কাছে আছে। দিল্লিতে হয়েছে অপারেশন, গুজরাটে হয়েছে, মহারাষ্ট্রে হয়েছে, হরিয়ানায় হয়েছে। গুজরাটের অনুপ্রবেশকারীদের বিমানে করে এনে ত্রিপুরার বর্ডার দিয়ে পুষবে করা হয়েছে। আমি যখন বিএসএফ এর এখানে আজির সঙ্গে দেখা করি, তাদের মাধ্যমে আমি এই তথ্য জানতে পারি। আমি আসাম রাইফেলের সঙ্গে দেখা করেছি। আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে না, স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে, ভালো কথা, কিন্তু তাদের হেডকোয়ার্টার কোথায়, তাদের কতজন, তাদের মোট কতজন, তাদের এই যে স্পেশাল টাস্ক ফোর্স কতজনকে নিয়ে সেখানে সিভিল প্রশাসনে কাকে নিযুক্ত করা হয়েছে, সেখানে আসাম রাইফেল বিএসএফ কেন সেখানে তাদের সঙ্গে সংযুক্ত করা হলো না, তার কোনো ক্লারিফিকেশন নেই। আমি এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমি চিঠি লিখেছিলাম, প্রাপ্তি স্বীকারও আমার কাছে আছে, কিন্তু আমি উত্তরটা পাইনি। কারণ দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এগুলি আমি তথ্যতা তুলে ধরেছি, কারণ আমি জনপ্রতিনিধি এবং দায়িত্ব নিয়ে এই কাজটা আমি করি। শুধু এই সমস্ত তথ্য যদি আমরা এখানে আজকে তুলে ধরি, এটা শেষ হবে না। আমি বলবো যে আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি হয়েছে। তেমনি 1993 সনে এটি কেপ ললিত দেববর্মা গোষ্ঠীর সঙ্গে একটা শান্তি চুক্তি হয়েছিল রাজ্য সরকার এবং এটি কেপের মধ্যে। সেখানে 2E তে লেখা আছে ইনারল্যান্ড পারমিট চালু করার জন্য। আমি প্রশ্ন দিয়েছিলাম এই পবিত্র ইয়েতে বিধানসভায়, সেটা দিশে অ্যালাউ হয়ে গেছে। যদি ত্রিপুরায় যদি অনুপ্রবেশটা যদি আমাদের বন্ধ করতে হয়, তাহলে ইনারল্যান্ড পারমিট যদি চালু হয়, এই অনুপ্রবেশ দিল্লি আমাদের ত্রিপুরায়, আমাদের দেশের বিভিন্ন অংশ থেকে হোক, বাংলাদেশে তো মায়ানমার তার একটা রেকর্ড থাকতো এবং আমাদের রেভিনিউ পাওয়া যেত। আমাদের ত্রিপুরায় যারা আছেন, আপনারা মিজোরামে যান, মণিপুরে যান। আমি কিছুদিন আগে মণিপুরে গিয়ে আসছি, সেখানে এয়ারপোর্টে একটা ব্যবস্থা আছে, বইয়ের কোনো কারণে আপনাকে এয়ারপোর্ট থেকে একটা পাস নিয়ে যেতে হবে 20 টাকা দিয়ে, এটা রেভিনিউতে জমা হয়। আর আমাদের এখানে যদি ইনারল্যান্ড পারমিটের কথা বলি, এটা মনে হয় বাঙালি বিরোধী, যে কি বা একটা বড় আইন একটা বাঙালি বিরোধী, এটা শেষ হয়ে ঢুকতে পারবে না, এটি সে না, এমন না। এটা ইনারল্যান্ড পারমিট নাগাল্যান্ডেও আছে, অরুণাচলে আছে, মিজোরামে আছে। আমি গিয়েছি তো সেখানে, ওই কিছু তো হয়নি। যারা নির্বাচিত তাদের জন্য তো হয় না। হ্যাঁ, লিঙ্ক হয় না, এটা ইনার লাইন হলো আমি পার্টিকুলার এরিয়াতে গেলে পাবি অনুপ্রবেশ, মানে ত্রিপুরাতে যাতে অনুপ্রবেশ, ব্যয় অনুপ্রবেশ, এটা রিলেটেড। ইনার লাইন পারমিটের সাথে অনুপ্রবেশের কোনো লিঙ্ক নাই। ওই জায়গাটা এতক্ষণ পর্যন্ত যেটা বলেছেন ঠিক আছে না স্যার, আর এটা তো 1971-ই তো গলদ থেকে গেছে। এই যে 1971, 1974, 1975 যতগুলি বলে, ইনার লাইনের সাথে কিন্তু এটা লিঙ্ক নেই। এটার জন্য আলাদা প্রশ্ন করলে ডিপার্টমেন্ট থেকে। তারপরে স্যার মাননীয় সদস্য শর্ট করুন। হ্যাঁ প্লিজ স্যার, প্লিজ, অনেক আমি শর্ট করার জন্য চেষ্টা করছি। 5টা বেজে গেছে, সময়টা বাড়িয়ে দেওয়া যাক। আমি আর 2টা মিনিট দেবো স্যার। ঠিক আছে, সময় বাড়িয়ে দেওয়া হলো, 5টা বেজে গেছে। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন ডিটেনশন ক্যাম্প, কিন্তু আমরা জানতে পারিনি কোথায় ডিটেনশন ক্যাম্প আছে। আসামে কিন্তু আছে, বিভিন্ন জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে।
আজকে আমরা জানতে পারলাম ত্রিপুরায় ডিটেনশন ক্যাম্প আছে। আর একটা ডিস্ট্রিক্টে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে আজকে আমরা জানতে পারলাম। তাই আমি অনুরোধ করব, যেগুলি ত্রিপুরায় এখনো বিভিন্ন প্রান্তে বস্তিগুলি বানিয়ে রয়েছে, ইভেন এডিসি এলাকায়, সেখানেও আমরা সংখ্যালঘু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। একটা জনগোষ্ঠী লার্জেস্ট, যেটা সেকেন্ড মেজরিটি রিয়াং কমিউনিটি, এটা থার্ড পজিশনে চলে যাবে হয়তো জনগণনায় আসলে। সুতরাং আমি বলবো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে বলবো 8টা ডিস্ট্রিক্টে যেন ডিটেনশন ক্যাম্প করা হয়। স্পেশাল টাস্ক ফোর্স, বিএসএফ, আসাম রাইফেল এবং সিভিল প্রশাসনকে যুক্ত করে যেটা যেন করা হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন, এটা যেন স্পেশাল টাস্ক ফোর্স গঠন করার পর যেন বিভিন্ন জায়গায়, যেটা সরকারি খাস জমিতে, ফরেস্ট ল্যান্ডে যারা বস্তি করে আছে, যারা ফেক ডকুমেন্টস দিয়ে, যারা আধার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন সরকারি শংসাপত্র যারা করে নিয়েছে, সেটা ভেরিফিকেশন করা হোক। এবং সীমান্ত এলাকা থেকে আসা যে সমস্ত রাস্তা, সেখানে একটা চেকপোস্ট বসানোর জন্য একটা চেকপোস্ট যেন বসানো হয়। এবং তৃতীয় এডিসি এলাকায় যেখানে সিএএ লাগু হয় না, সেখানে যেন অপারেশন করা হয়। সেখানে তো বৃত্তি বছর স্পষ্টই আছে, এখানে 1971 25 মার্চ। সুতরাং সেখানে যেন অপারেশন শুরু করা হয়। আর আজ পর্যন্ত আমাদেরকে একটা বুঝতে হবে, রিফিউজি এবং ইলিগাল মাইগ্রেন্ট শব্দ দুইটা কিন্তু আলাদা। ত্রিপুরায় সরকারি তথ্য মতে সম্ভবত এখানে কোনো রিফিউজি নেই, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট ত্রিপুরায় আছে। তার প্রমাণ ত্রিপুরার জনসংখ্যা বৃদ্ধি। তাই অনুরোধ করব, যা দেশের নিরাপত্তা সার্বভৌমত্বের হুমকির মুখে এই বেআইনি অনুপ্রবেশকারী বিরুদ্ধে আরও কঠোর থেকে কঠোর আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এটুকু জানিয়ে আবার মাননীয় চেয়ারম্যানকে, স্যারকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়, উনি বিস্তারিত ওনার আলোচনা এখানে রেখেছেন। কিন্তু এই আলোচনার মধ্যে আমাদের সরকারি পর্যায়ে, এটা কিন্তু শুধু রাজ্যের বিষয় না, কিন্তু এটা আমাদের দেশের বিষয়। এবং আমাদের এমএচএর থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু এই বিষয়ে একই দিশে আমরা কাজ করছি, আমরাও কিন্তু সেইভাবে কাজ করছি। আমি চেষ্টা করেছি আমার মানে বিষয়টা আপনাদের সামনে রাখার, আপনার সামনে রাখার। আপনি আপনার কথা বলেছেন, ঠিক আছে, এটা আপনার বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো উঠে, আমি বারবার বলছি, প্রতি 14 ডেজ অন্তর অন্তর আমি এই পেপার কাটিংগুলো আমি সমস্ত ডিএম এবং এসপিদের আমি পাঠাই, এবং 14 দিন পর পর আমি ভার্চুয়াল কনফারেন্স আমি ওনাদের সাথে কথা বলি। এই যে নিউজটা এলো, এটাই এরকম না হঠাৎ করে যে এই নিউজটা এলো এটার উত্তরটা দাও, আগেই পাঠিয়ে দিই বিফোর হ্যান্ড। তারা সে ব্যাপারে অনেক সময় বলে তারা এনকোয়ারি আগেই করেন, নেওয়ার পর অনেক সময় বলে হ্যাঁ ঠিকই আছে, আমরা মুখে অ্যারেস্ট করি। অনেক সময় বলে যে না এটা ঠিক না, তাহলে পরিজনের নাম দিয়েছেন কিনা। তো হ্যাঁ পরিজনের নাম দিয়েছে, আগে এই ব্যবস্থাই ছিল না। তো নিউজ পেপারে পরিজনের নাম ওনারা দেন, এবং আমি এটাও বলেছি পরিজনের নাম দেওয়ার পর পরিজনের নাম ছেপেছে কিনা সেটাও আমাকে জানাতে হবে নেক্সট টাইম। তো আমাদের তরফ থেকে আমাদের যে অ্যাট বেস্ট যা যা করার সরকার হিসাবে, আপনি চিঠি আমার কাছে পাঠিয়েছেন, সেই চিঠি আমি পেয়েছি এবং সেটার প্রাপ্তিও আপনি বলেছেন, স্বীকার করেছেন। তো এইগুলো তো কেন্দ্র এবং রাজ্য আমরা সবাই মিলে আমাদের দেশের নিরাপত্তার কারণে যা যা ডিসিশন কেন্দ্রের থেকে নিচ্ছে, আর আমাদের এখান থেকে যা যা করণীয় আমরা সেটা করছি। আপনি এখানে স্টেট ডিটেনশন সেন্টারের কথা বলেছেন। আমাদের এখন অবধি আমাদের মরসিংগড়ে
সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে একটা স্টেট ডিটেনশন সেন্টার আছে। সেখানে মাত্র 50 জন থাকার ব্যবস্থা আছে, যে কারণে আমরা কিন্তু খুব ভয়ে ছিলাম যখন এই মানে ওখানকার যিনি প্রধানমন্ত্রী যবে চলে যাচ্ছিলেন এবং বাংলাদেশের যে বিষয়, আমরা কিন্তু খুব ভয়ে, যেখানে যদি প্রচুর পরিমাণে লোক আসে, আমরা ডিটেনশন সেন্টার নিয়ে অনেক কিন্তু কন্ট্রোভার্সি নিউজ পেপার আমরা দেখতাম। আসামেও, আপনি আসামের কথা বললেন, আসামে প্রচুর ডিটেনশন সেন্টার নিয়ে খুব হইচই, আমরাও খুব চিন্তায় ছিলাম। তারপরেও এখানে মাত্র 50 জন মতো লোক থাকতে পারে। সেই জায়গায় এখন এই যে 22শে সেপ্টেম্বর 2025 পর্যন্ত 95 জন ছিলেন আছে। 50 জনের থাকবে 95 জন, 95 জন আছে। এর মধ্যে 88 জন বাংলাদেশ, আর 4 জন নাইজেরিয়ান, আর 2 জন আফ্রিকান, আর 1 জন ফরাসি এই ডিটেনশন সেন্টার আছে। বাকি আপনি যেটা বললেন, আপনার কাছে যে খবর যে এতগুলো লোক বিভিন্ন জায়গার থেকে, আমার থেকেও আপনার কাছে অনেক ইনফরমেশন আছে, তো এতগুলো লোক এখান থেকে যেহেতু ওখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা হয়েছে, আমি ওই মেসেজটাই আমি বলছিলাম যে ওখানের মধ্যে এই মেসেজটা গেছে যে এখানে ইট ইজ নট এ সেফ প্লেস নাও ইন্ডিয়া। ত্রিপুরার মাধ্যমে যাওয়াটা এখন অসুবিধা, যে কারণে ভিতরে আসার যে ব্যবস্থাটা অনেকটা কম। এবং আমি সেই কারণে আমি আপনাকে বলছি যে আমাদের এখানে যে আপনার অনুপ্রবেশের সংখ্যাটা, আমি তো ডাটা দিয়েই কথা বলতে পারবো, আমি তো আর ফিল্ডে গিয়ে দাঁড়াতে পারবো না। এবং আপনি নিউজ পেপারে বলেছেন, নিউজ পেপারের বিষয়ে আমি বারবার জিজ্ঞেস করি। এখন আপনার কাছে যে তথ্যগুলো আছে, সেই তথ্য নিয়েও আমি যেখানে ডিএমদের কাছে পাঠাই, সেখান থেকে যখন রিপোর্ট আসে, আমি আগেও বলেছি উই আর ভেরি মাচ সিরিয়াস অ্যাবাউট ইট, যে কোনো জায়গায় যদি দেখা যায় আধার কার্ড তৈরি করে ফেলেছে। আমি কয়েক জায়গায় এইভাবে আমি ফোন করেছি, আমার কাছে অনেক সোর্স আছে, আসে মানুষ। এবং আপনার ভালো, আমি খুব আপনাকে ধন্যবাদ দেব যদি এরকম হয় এবং প্রপার যদি হয়, আমরা সবাই মিলে আমরা বিষয়টা আমরা করতে পারি। এর মধ্যে আমি তো আগেই বলেছি, আমি আর ভেরি সিরিয়াস যে কোনো অবস্থায় যাতে কোনো প্রবেশ না হয়, তার জন্য এই সরকার মানে এই বিষয়টা দৃঢ়তার সাথে দেবে, যতটুকু আমি বলতে পারি। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি দিলেন দু একটা, এই হাউসে আমি আগেও ছিলাম, এখানে কয়েকটা মাননীয় সদস্য খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা তুলেছে, যে এবং অনেকগুলি ঠিক, কিন্তু 1971 মার্চ সেন্ট্রাল গভর্নমেন্ট সার্কুলার, ওই সময় 1970 ওয়ার হয়েছিল। যারা নতুন না জানতে পারে, পুরানটা জানে, অনেক লোক চলে এসেছিল। ত্রিপুরার যত লোক, এর থেকে সামান্য বেশি এসেছিল, সব কিন্তু যায়নি, একটা অংশ রয়ে গেছিল। কেন রইল কি না হদিশ ওই আমলে হয়নি। দেন 74, দেন 75, বারবার চিহ্নিত করার কথা বলছে, বারবার চিহ্নিত করার বলছে, বারবার চিহ্নিত করার বলছে। একটু আপনিও বলেছেন 1,48,000 মতো ভুয়া ভোটার, অসম্ভব কিছু না, যদি আমি ইলেকশন কমিশনের তারা জানে। এই ইনার লাইন পারমিটের প্রশ্ন উঠেছিল, বামফ্রন্টে নির্বাচনী ইস্তাহার হয়েছিল, এই বইগুলি নিয়ে আসতাম, বলছেন না এটা বলেছিলাম, আসলে এখন সেই পরিস্থিতি না, তারা বলছে। দিদেন চিফ মিনিস্টার বারবার বলছে আইডেন্টিফিকেশন করো, আইডেন্টিফিকেশন করো, আইডেন্টিফিকেশন করো, করে ওই যে বিষ বৃক্ষ, ওই বিষ বৃক্ষ কিন্তু ধীরে 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 ময়ূরূপ আকার ধারণ করেছে। এবং আপনারা জানেন বর্তমান ইলেকশন কমিশন SIR বিরোধীরা বিরোধিতা করছে। আপনি বলছেন যে নাম আছে কেন, অস্বাভাবিক কিছু না, এবং আছে, আমি তথ্য দিয়ে না বলতে পারি, কিন্তু আমি আছে। এই যে এই জিনিসগুলি করার জন্যই ইলেকশন কমিশন SIR
ঘোষণা করেছে বিহারে। বিরোধীরা একদম মানে রোহিঙ্গা থাকুক যাই থাকুক থাকুক, ওটা লিস্টে যা উঠেছে উঠেছে। এরপরে সুপ্রিম কোর্টে গেছে বিরোধীরা, যাওয়ার পর সুপ্রিম কোর্ট বলছে সিস্টেমের মধ্যে আমি কিছু বলবো না, কিন্তু সিস্টেমে যদি কিছু রং দেখি তাই আমি ইন্টারফেয়ার করবো। এটা আমাদের রাজ্যে না, বহু রাজ্যে রয়েছে, বিরাট সংখ্যক অনুপ্রবেশকারী আছে, এটা শিখ এবং এটা আমাদের দেশের জন্য খতরনাক, এর মধ্যে সন্দেহ নেই। সেই জন্যই এবং এই যে জিনিসটা 1971 পরে কারা সরকারে ছিল, 70 পরে 78 পরে কারা ছিল, এই হাউসে বহুবার বলেছি অনুপ্রবেশকারী একটা ডিটেনশন ক্যাম্প করেন, একটা স্পেসিফিক কাগজ অ্যাডমিট করেছিল ডিটেনশন ক্যাম্প করবে, কেন করলো না? ওই যে আজকে ওই আধার কার্ড হয়ে গেছে, এখন আধার কার্ড ওই রেশন কার্ড করে নিয়েছে, সব কিছু করেছে, কারণ ভোটটা তাদের দিতে হবে। এ বারবার যে ভোটে জিতেছে, এমনি এমনি জিতেনি। তো এটার খুব সেন্সিটিভ ইস্যু। আর রাখেন আমার কথা, আমার বক্তব্য শেষ, আপনি দাঁড়ান, কোন আপত্তি, আমি যেটা বলেন আপনি বলুন, কোন আপত্তি নেই, সব জায়গায় হবে। এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এটা ঠিক বলেছেন, এখন কত 4,000-এর মতো বোধহয় রিটার্ন করেছে, কিন্তু এটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই নিশ্চয়ই স্পেসিফিক বলেছে। তবু আমি বলবো যে আরো গুরুত্বভাবে দেখা উচিত, কারণ এখন এবং কালকে কলকাতা থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেছে, বারবার যে প্রাইম মিনিস্টার আসছে এখানে নর্থ ইস্টে, এটা কি চিটাগাংয়ে কোনো ব্যাপারটা পায়? এখন কেন তারা নাই আজকে স্টেশন আমি জানি না। সিআইএ প্রচুর টাকা দিচ্ছে ডিস্টেবিলাইজ করার জন্য, কারা কোথায় গেছে আই ডোন্ট নো। সারা দেশ এই প্রশ্ন উঠছে, প্রচুর টাকা দেবে, কারণ এখন অর্থনীতিতে এমন জায়গায় চলে গেছে ইন্ডিয়া, এবং জিএসটি একটু করে বলবে ওরা এই জায়গায় রয়েছে, কিন্তু চিহ্নিত করা দরকার। এবং রাজ্য সরকার বলছে যেটা স্পেসিফিক, মুখ্যমন্ত্রী এরকম দৃঢ়স্বরে, আগত মানিক সরকার ছিল, দৃঢ়স্বরে কখনো দিন বলেনি, অনির্বাণ বাবু এই হাউসে ছিলেন, কোনোদিন বলেনি, বলছে এই যে তথ্য দিয়েছেন এটা মাননীয় সদস্য বলেছেন, এটাকে কড়াভাবে মোকাবেলা করা উচিত, কারণ নতুবা আমাদের রাজ্য এবং সাথে সাথে দেশ বিপন্ন হবে। এটা আমি আপনাদের অবগতির জন্য জানালাম। মাননীয় মন্ত্রী কিছু বলতে, মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা যে বিষয়টা উত্থাপন করেছেন অত্যন্ত সিগনিফিকেন্ট, আমি এটার সাথে অনেকটাই সমর্থন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী যে খুব সুন্দর উত্তর দিয়েছেন, এবং এটাও তো ঠিক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে কাজ হচ্ছে এবং প্রচুর ধরাও পড়ছে। তবে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে একটা জিনিস জানতে চাই, তিনি জানাবেন কি আমাদের এই হাউসকে, ভারত সরকার কিন্তু এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু করেছে, এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বিশেষ করে ধর্মীয় নির্যাতনে বাংলাদেশ থেকে যারা ভারতে এসছে 2014 পর্যন্ত অনেকে বলা হয়েছে যে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার জানার থাকবে, বা নিশ্চয়ই তিনি যদি বলেন পরবর্তী সময়ে, যে আমি এক সময় খোঁজ নিয়েছিলাম সাহেবের কাছ থেকে, তিনি বলছেন যে এখন পর্যন্ত আমাদের কাছে সেই রকমের কোনো ইনস্ট্রাকশন নেই যে তাদেরকে দিতে হবে, বা এরকম কোনো গাইডলাইন আসেন। তো এটাকে লাগু করা হবে কিনা, বা কি বিষয়, যদি এটা বিষয়টাকে অবগত করেন। ধন্যবাদ। Maharashtra Chairman said, matter is very sensitive. আমাদের মাননীয় সদস্য রঞ্জিত বাবু যে ব্যাখ্যাটা দিয়েছেন, এটা একেবারে আই থিঙ্ক নো ওয়ান উইল ডিনাই দ্যাট ফ্যাক্ট। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরকারের যে সদিচ্ছা, সরকার যে সম্পূর্ণভাবে সিরিয়াস অ্যাবাউট দিস ম্যাটার, এটা উনি বুঝিয়ে বলেছেন। কিন্তু রঞ্জিত বাবুর আলোচনায় একটা জিনিস খুব স্পষ্ট,
আমি এই হাউসে বসে এটা শুনলাম যে রিফিউজি অ্যান্ড ইলিগাল মাইগ্রেন্টস, দিস আর টু ডিফারেন্ট ইস্যুস। এবং রঞ্জিত বাবুর বক্তব্য হচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস। এবং আরেকটা বিষয় উনি যেটা বলতে চেষ্টা করেছেন, সিন্স এডিসি ইজ নট কামিং উইথিন দি পারভিউ অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাহলে ওইখানে যে অনুপ্রবেশটা হচ্ছে, অন্তত এই বিষয়ে যেন রাজ্য সরকার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করে কারা এডিসিতে আছে, তার কোনোভাবেই কিন্তু ইলিগাল মাইগ্রেন্টস বা অন্য কোনো প্রবেশকারী সেখানে থাকতে পারে। ইভেন 2024 সাল পর্যন্ত যে ডেডলাইনটা দিয়েছে কেন্দ্রীয় সরকার, ইফ এনিবডি অ্যাপ্লাইজ, নিজেকে যদি স্বীকার করে হ্যাঁ আমি ভারতবর্ষে প্রবেশ করেছি, আমি এই দেশে থাকতে চাই, রঞ্জিত দেববর্মা অলসো ক্যানট স্টপ, আই ক্যানট স্টপ, শ্রী রতনলাল নাথ অলসো ক্যানট স্টপ। কিন্তু এডিসির ক্ষেত্রে এই নিয়মটা আলাদা। সো উনি যেটা বলেছেন, যেটা টাস্ক ফোর্স হোক, এই টাস্ক ফোর্সে কেন জনপ্রতিনিধিরা থাকবেন, কেন রিভিউ হবে না? ইফ দ্যাট হ্যাপেন্স, ওনার যে বক্তব্য যে জায়গাটাকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা ভূমিপুত্র এখানে যারা বসবাস করছে তাদের রক্ষার্থে যে একটা এডিসি হলো, এই এডিসি সুরক্ষিত থাকবে। আই থিঙ্ক আই লাইক দ্যাট পয়েন্ট ভেরি মাচ। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেখবেন যে এই টাস্ক ফোর্সকে কীভাবে সংশোধন করে জনপ্রতিনিধিরা কীভাবে সেখানে অংশগ্রহণ করতে পারে, এটাই ছিল স্ট্রেংথেন করা, এটাই ছিল কিন্তু ওনার আজকের হাউজিং। এটা অনেকের কাছে মনে হতে পারে আর রঞ্জিত বাবু এটি কি বলছেন, রঞ্জিত বাবু যেটা বলছেন এটি কিন্তু আজকের ফরিয়াদ বলেছে, রঞ্জিত বাবু যেটা বলেছেন সেন্দন পত্রিকা অলরেডি বলে দিয়েছে। তো ওইটাকেই রঞ্জিত বাবু সমস্ত তথ্য এনে কিন্তু এই ঘটনাটা এখানে উত্থাপন করেছে। আর আই এম শিওর অনারেবল সিএম উইল ডেফিনেটলি লুক ইনটু দিস ম্যাটার। থ্যাংক ইউ। অনারেবল চেয়ারম্যান স্যার, আজকে আমাদের মাননীয় বিধায়ক যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের কলিং অ্যাটেনশনে এনেছেন সেটা উনি বলছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং বাকি অন্যান্য মন্ত্রীরাও এই বিষয় নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে। আমিও শর্ট করেই বলছি, গত 15 অগাস্ট 2025 আমাদের ভারতের অনারেবল প্রাইম মিনিস্টার যেই বক্তব্য রেখেছিলেন সেটা আমি এই হাউসে একটু তুলে ধরতে চাই। তিনি বলেছেন, they warned the people of a premeditated conspiracy to change the country demography through illegal infiltration, and said no nation can tolerate introducers as announced a high-power demographic mission to tackle the problem. তিনি এটাও বলেছেন যে I wish to warn the country about a concern that in emerging a crisis as a part of premeditated conspiracy, the country demography is changed. এটা বারবার উনি বলেছেন। এবং আমাদের যে ন্যাশনাল যে ক্রাইসিস এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেটা আমাদের বিধায়ক উনি যে সাপোর্টিং ডকুমেন্টস এনে এখানে প্রডিউস করেছেন এগুলা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট বলে আমি মনে করি। এবং এরপরে যে স্পেশাল টাস্ক ফোর্স অথবা আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য
এবং যে যে স্টেপগুলি গভর্নমেন্ট থেকে আমাদের নেওয়া হয়েছে, তারপরেও কিভাবে এত ইলিগেল মাইগ্রেন্টস প্রবেশ করছে এবং তারা কি বিএসএফ এর বর্ডার টপকে অথবা নিচে উপরে যেখান দিয়েই আসে কিভাবে ওরা আসতে পেরেছে। যেহেতু এখানে স্পেশাল টাস্ক ফোর্স, আমাদের হোম ডিপার্টমেন্ট অফ ন্যাশনাল লেভেলের হোম ডিপার্টমেন্ট আছেন, ত্রিপুরা রাজ্যের হোম ডিপার্টমেন্ট আছেন, তো যেভাবে অনুপ্রবেশ এখনো যে চলছে সেটাই প্রমাণ যে আমাদের পত্র পত্রিকায় ডেইলি আমরা দেখতে পাচ্ছি। এটাই আমার জানার ইচ্ছা যে এত অনুপ্রবেশ এখনো যে কন্টিনিউয়াস চলছে এবং বিভিন্ন পত্র পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে অনুপ্রবেশ প্রত্যেক দিন হচ্ছে। আমি জানি ডিবি ক্রনিকলস একটা সোশ্যাল মিডিয়া চ্যানেল, ওখানে ওপেনলি দেখাচ্ছে কারা ইলিগেলভাবে ত্রিপুরা রাজ্যে ঢুকছে এবং অন্যান্য রাজ্যে এখান থেকে চলে যাচ্ছে। তারপরেও এখানে আমরা কন্টিনিউয়াস যে প্রসেস এটাই দেখছি। তাহলে এত স্টেপ নেওয়ার পরেও, এত অ্যাডমিনিস্ট্রেটিভ শক্ত হওয়ার পরেও কীভাবে ওরা অনুপ্রবেশ হচ্ছে সেটা আমি মাননীয় চেয়ারম্যানের মাধ্যমে আমাদের হোম মিনিস্টার সাহেবের কাছ থেকে শুনতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন? আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মাননীয় চেয়ারম্যান যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 যেখানে বলা হয়েছে দিস amendment act shall not apply to the 6 scheduled areas. আমরা যেমন রাজ্যে 1971 যে ভোটার লিস্ট এখন আমরা সেটা প্রিজার্ভ করছি, রাজ্য সরকারের কাছেও আছে, টিটিএডিসি অথরিটির কাছেও আছে। কেন রাখা হয়েছে এই পার্টিকুলার ইলেকটোরাল রোল অফ 1971? এটা রাখা হয়েছে এই কারণে যে যখন ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হবে সেইখানে তার বাবার নাম বা দাদুর নাম আছে কিনা, যদি থাকে তখনই কিন্তু ল্যান্ড অ্যালটমেন্ট দেওয়া হয়ে থাকে। এটাই স্টেট গভর্নমেন্ট এখনো চলছে বলে আমি মনে করি, টিটিএডিসিও তাই চলছে। এখন প্রশ্ন হচ্ছে Citizenship Amendment Act 2019 shall not apply to the 6 scheduled areas. যদিও বলা হয়েছে, একটা মিটিংয়ে আমিও ছিলাম কুমুলুঙ্গে, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডাইরেক্টর, সেন্সার অপারেশনের ডাইরেক্টর ছিলেন, যিনি অথরাইজড signatory for granting the citizenship after before 31st December 2014 যারা আসবেন, যেটা আমি আর ডিটেলস বলবো না। সো এই ক্ষেত্রে যদি আমাদের স্টেটে বা আমাদের স্টেটের মাধ্যমে এই আইনের অধীনে যাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেই লিস্টটা স্টেট গভর্নমেন্টের কাছে এবং এডিসির কাছে দেওয়া হবে কিনা, না হলে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 shall not apply to the 6 scheduled areas, এটা কিন্তু মানে কি বলবো, এটাকে এইটা কিন্তু মানে প্রযোজ্য হবে না বলে মানে শুধুমাত্র লেখা থাকবে, কিন্তু ওই লিস্ট যদি না থাকে তাহলে কিন্তু সে শ্যাল নট অ্যাপ্লাই
কথাটা কিন্তু অর্থ থাকবে না। এটাই আমার বলার। অনারেবল চেয়ারম্যান, সময়টা পেলাম, খুব ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার যা মনে হয় যে আমাদের ইলিগাল মাইগ্রেন্টস এই ব্যাপারে কথা হচ্ছে, আমার মনে হয় এখানে আমাদের সবাই সিনিয়ররা আছে। ইলিগাল মাইগ্রেন্টসটা এটা আজকের বিষয় না, এটা ফ্রম দ্য বিগিনিং লাইক দিস আফটার দ্য 71। তো 71-এর পরের ইস্যুটা এটা গত 2 বছর 3 বছরের ইস্যু না। এই রাজ্যতে ডাটাবেস সবগুলা পপুলেশন রেশিও আছে, এটা আপনারা সবাই জানেন ইতিহাস। কিন্তু ইলিগাল মাইগ্রেন্টস বা বেআইনি অনুপ্রবেশ, ত্রিপুরা রাজ্য হচ্ছে ছোট রাজ্য, এখানে অনুপ্রবেশের কারণে এখন যারা ত্রিপুরাবাসী এবং ইন্ডিয়ান তাদের কিন্তু অনেক বেকারের সমস্যা বাড়ছে, সবগুলা ত্রিপুরা রাজ্যতে প্রবলেম হয়েছে। তো এখানে একটা বিরাট আমাদের গ্যাপ আছে, যে অনেক মানুষের মনের মধ্যে অনেক কনফিউশন আছে, যে অনেক সময় এটাকে নিয়ে অনেক কিছু হয়। ইলিগাল মাইগ্রেন্টস কথা উঠলে অনেক সময় কমিউনাল ফিলিং হয়, কেউ না কেউ কারোর প্রতি অনেক আঘাত আছে। কিন্তু অ্যাকচুয়ালি ইলিগাল মাইগ্রেন্ট শুধু এটা পাহাড়ি বাঙালি ইস্যু না। ইলিগাল মাইগ্রেন্টস পাহাড়িদেরও হতে পারে, মুসলিমদেরও হতে পারে, হিন্দুদেরও হতে পারে, কিন্তু অনেক সময় এটা নিয়ে কনফিউশন মানুষের কাছে আছে। আমিও বলতে চাই কিছুদিন আগে যে সময় যে 19 তারিখ মে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশন আসার পরে ত্রিপুরা রাজ্যে অনেক কিছু মুভমেন্ট হয়েছে, অনেক কিছু ডেপুটেশন হয়েছে। দেওয়ার সময় আমরা কিন্তু ডিএমের কাছে আমরা অনেক ডেপুটেশন হয়েছে, কিন্তু কোনো স্পেশাল টাস্ক করে কথাও নেই, সেখানে ডিটেনশনে কেমন কথা নেই। আমরা অনেক ডিএমকে জিজ্ঞাসাও করেছি, কিন্তু কোনো জায়গায় এরকম খুঁজে পেলাম না। আমরা আমাদের রঞ্জিতা আপনাকে বলেছেন যে আজকে আমরা জানতে পারলাম অ্যাকচুয়ালি কি হয়েছে। আমি কি বলতে চেয়েছেন অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে ত্রিপুরা রাজ্যতে একটা সোশ্যাল মিডিয়াতে বিরাট একটা ভাইরাল হয়েছে, যে এই ইলিগাল মাইগ্রেন্টসকে নিয়ে একটা কিছু মানে অনেক কিছু কমিউনাল মতো একটা হয়ে গেছে, যে যেমন ত্রিপুরার মালিক, আগরতলার মালিককে, তেলামুলার মালিককে, বিশালগড়ের মালিককে, এটা কিন্তু বেস অন ইলিগাল ইমাইগ্রেন্টস, এটাকে নিয়ে কিন্তু হয়েছে। মানুষের মধ্যে কনফিউশন আছে। এটা যখন আমাদের মহারাজা প্রদীপ কিশোর মানিক বাহাদুর কোনো একটা অনুষ্ঠানে দিল্লিতে ত্রিপুরা আগরতলার মালিককে আমি যখন বলেছেন, তখন থেকে আমাদের যারা বন্ধুরা আছে, এখন বড় নেতা আছে ওখানে আজকে নেই, ওরাও কমেন্ট করেছে ইদা অসাংবিধানিক, ইদা এখন গণতন্ত্র ঠিকই আছে। যে সময় আগরতলা শহরে লাঠি লাঠা দিয়ে যখন আগরতলার মালিককে যখন এই স্লোগান হয়েছে, তখন কিন্তু কোনো একজন কথাও, কিন্তু কোনো একজন নেতাও কিন্তু কোনো স্টেটমেন্ট দেয়নি। এরকম একটা প্রাসঙ্গিক বলুন কনফিউশন একটা মানুষের কাছে একটা কনফিউশন। এই কনফিউশন কিন্তু আজকের কথা নয়, কিন্তু ফ্রম দা যে সময় 1971-এর পরে যে বামফ্রন্টরা সরকারে ছিলেন, তখন থেকে এই ইলিগাল ইমাইগ্রেন্টসে কিন্তু কোনো কিছু তারা করেনি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই। উনি আজকে এই ইলিগাল ইমাইগ্রেন্টসকে প্রতিরোধ করার জন্য উনি যথেষ্ট চেষ্টা করেছেন, তার জন্য উনি তথ্য দিতে পেরেছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। কিন্তু ত্রিপুরা যে ইতিহাস, এটাও আমাদের চিন্তা রাখতে হবে, এটাও আমাদের জানতে হবে যে আজকে থেকে 1949 সনে 15 অক্টোবরে যদি আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবী উনি যদি এক মার্জার এগ্রিমেন্ট না করতে ভারতের সঙ্গে, তাহলে আজকে ত্রিপুরা যে পাকিস্তান যেতে হবে। এটা কিন্তু আমাদের থাকতে হবে ইতিহাস, আমাদের মনে রাখতে হবে ইতিহাস। কিন্তু আজকে আমাদের
আমি দেখেছিলাম আমাদের বড় নেতা একজন আছে, উনি যেভাবে কথা বলেছেন এটা ঠিক আছে, বা এখন ত্রিপুরা রাজ্য গণতন্ত্রের মধ্যে আছে, মাত্র আমরা করেছি তারপরে গণতন্ত্রের মধ্যে এসে। আমাদের একজন অপোজিশন লিডার উনিও বলেছে এটা নাকি বলে অসংবিধানিক। কেন অসংবিধানিক হবে? ওনার যত পূর্বপুরুষ উনি যদি সাইন করেছেন ওনারাই মালিক যদি বলেন, এই অর্থে এটা না যে আমি ইলেকট্রিক বিল দেবো, সেগুলো আসার কথা না। তো আমি কেন বলছি অ্যাকচুয়ালি এটা মানুষের মধ্যে যে একটা বিভ্রান্ত, একটা আমাদের পাশে কনফিউশন যে ইলিগাল ইমাইগ্রেন্টসটা কি, এটাকে অ্যাকচুয়ালি আমি বলতে চাই। এবং আগামী দিনে এই ইলিগাল ইমাইগ্রেন্টসটা আমাদেরকে সবাই মিলে আটকাতে হবে। এটা শুধু এটা আমাদের ইস্যু না, শুধু ত্রিপুরা মথার ইস্যু না, শুধু কারোর ইস্যু না, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের বাসীর জন্য, মঙ্গলের জন্য আমরা সবাইকে এটা ঠিক আছে রাখতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী কিছু বলবেন? আরে আর কত বলবেন বলুন, অনেকেই তো বলেছেন এই ব্যাপারে। আর কি কিছু বাকি আছে নাকি? একই কথা বলবেন তো শুনে। মাননীয় চেয়ারম্যান সাহেব, অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা উনি আজকে যে বিষয়বস্তু এনেছেন, ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমাদের, আমি মনে করি সেটা শুধু ত্রিপুরার ইস্যু না, সেটা ভারতবর্ষে প্রত্যেকটা নাগরিক, আমাদের সকলের একটা ইন ফিউচারের একটা প্রশ্নবোধক। এবং দেশের আমাদের সকলের প্রিয় প্রধানমন্ত্রী উনিও বিগত মাসে বিভিন্ন রাজ্যে উনি যখন বিভিন্ন সরকারি অনুষ্ঠান বা পলিটিক্যালি প্রোগ্রাম বিভিন্ন জায়গাতে ওনার মাধ্যমে ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা নিয়ে খুব সিরিয়াস দেশের প্রধানমন্ত্রী। এবং বর্তমান সময়ে আমাদের রাজ্যের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই বিষয়টা অত্যন্ত আমাদের রাজ্যের সরকার খুব গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব সিরিয়াস নিয়ে। আজকে এই যে আমাদের ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু, সেটা আমাদের ত্রিপুরা দুইটি আঞ্চলিক রাজনীতি দল, আমরাও গত এক মাসের আগে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ওনারা যখন মিটিং ডেকেছে আমাদেরকে, সে জায়গাতেও আমাদের অপিনিয়ন রাখা হয়েছে। ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আমাদের রাজ্যের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি আগামী দিনের জন্য। শুধু বিভিন্ন আমাদের সদস্যরা আজকে এই আলোচনাতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন অপিনিয়ন রেখেছেন। এই ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা আগামী দিনের জন্য আমাদের যারা রাজনৈতিক দল যারা আছেন আমাদের মধ্যেও সেটা একটা পলিটিক্যাল ইস্যু হয়ে দাঁড়াতে পারে। এবং বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা দেখছি যে আগামী দিনে আমাদের যারা এভরি পলিটিক্যাল পার্টি যারা নেতৃত্বরা আছেন আগামী দিনের জন্য সেটা রাজনীতিক বিভিন্নভাবে মানুষের কাজ করার ক্ষেত্রে সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। এবং সেটাকে অত্যন্ত আমাদের অপিনিয়ন বা আমাদের দলের অপিনিয়ন হচ্ছে, যেহেতু আমাদের রাজ্য সরকার সেই বিষয়বস্তুগুলি যেহেতু ইনিশিয়েটিভ নিচ্ছে, সেটাকে আরও কীভাবে মজবুত, যাতে কপারেশনের মাধ্যমে যে আমাদের প্রপোজাল আমরা শুনেছি যে বিভিন্ন দেশ থেকে আমাদের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে আমাদের মজবুত বা স্মুথলিভাবে সেটাকে মনিটরিং করা যায়। এবং আরেকটা বিষয়, যেহেতু আমাদের ভারত সরকার পার্লামেন্টারির মাধ্যমে সেটা ভারত সরকারের একটা আইন সেটা পাস করা হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেহেতু আমাদের নর্থ ইস্টের মধ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন ধরনের আইন লাগু করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের ত্রিপুরার জন্যও
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা অ্যাকশন আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে সেটা লাগু হবে না, সেটা একটা রুলস এবং আইনের মধ্যে রাখা হয়েছে। তো বর্তমান সময়ে আমরা সেটা আমাদের একটা ধারণা যে আমাদের 6 শিডিউল এরিয়ার মধ্যে যাতে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটা যাতে এফেক্ট না হয়, তার ক্ষেত্রে কিভাবে আমাদের রাজ্য সরকার সেটাকে কিভাবে সাধারণ মানুষের প্রতি সেটাকে কিভাবে আগামী দিনে সেটা মানুষের কাছে তুলে ধরা যায়, তার ক্ষেত্রে অবশ্যই দেখা দরকার। কারণ ইলিগাল ইমাইগ্রেন্ট সেটা শুধু আমরা জানি ইলিগাল ইমাইগ্রেন্ট সেটা কোনো জাতিও না, সেটা কোনো ধর্মও না, সেটা কোনো সেপারেটভাবে সেটাকে আমরা কোনোদিনে বলি না, কিন্তু বর্তমান সময়ে সেটা এমনভাবে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে একটা কমিউনিয়াল একটা সেন্টিমেন্ট, কমিউনিয়াল ইস্যু বা একটা নির্দিষ্ট পার্টিকুলার কমিউনিটিকে ইন্ডিকেট করছে বা একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা রিলিজিয়াসকে ইন্ডিকেট করছে, সেভাবে বিভিন্নভাবে একটা ডেফিনেশন যাচ্ছে। তো সেটাই এই রাজ্যে আমাদের ইলিগাল ইমাইগ্রেন্টের হাত থেকে রক্ষা করার ক্ষেত্রে আগামী আমাদের যারা নিউ জেনারেশন আছে তাদেরকে আমরা কিভাবে সেফ গার্ড করা যায়, আমাদের প্রত্যেকটা যারা আমাদের রাজ্যে যারা সিটিজেন আছেন আমাদের সেটা কর্তব্য, এবং আমাদের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা আছেন আমাদের সেটা কর্তব্য, এবং যারা বিভিন্নভাবে আমাদের যারা অফিসিয়াল থেকে শুরু করে পলিটিক্যাল থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই আমাদের কর্তব্য যে আমাদের এই ত্রিপুরা কিভাবে আমরা ইলিগাল ইমাইগ্রেন্টের হাত থেকে কিভাবে আমরা সেফটি করা যায় আগামী যে নিউ জেনারেশন, তার ক্ষেত্রে আমরা অবশ্যই এভরি সেকশন থেকে আমরা সবাই কোঅপারেশন করে যদি এই ইলিগাল ইমাইগ্রেন্টের এগেইনস্টে যদি আমরা সিরিয়াসলিভাবে যদি আমরা ইনিশিয়েটিভ নেই, তাহলে অবশ্যই আমাদের ইন ফিউচার ত্রিপুরা সিটিজেনদের জন্য এটা সেফগার্ড থাকবে। পলিটিক্যালের ক্ষেত্রে হোক, ধর্মের ক্ষেত্রে হোক, কমিউনিটির ক্ষেত্রে হোক বা রিলিজিয়নের ক্ষেত্রে হোক, এই সেটাকে আমরা আগামী দিনে যাতে এনশিওর করা যায় সিটিজেন্স অফ আমাদের স্টেটে বা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের আমাদের এনশিওর থাকতে হবে, এনশিওর করতে হবে, এবং আমাদের স্টেটের যারা সিটিজেন আছেন আমরা সবাই এনশিওর থাকতে হবে। কারণ ইলিগাল ইমাইগ্রেন্ট ইস্যু সেটা অত্যন্ত একটা ভয়ঙ্কর, আপনার জমিনও কেড়ে নিতে পারে, আপনার পলিটিক্যাল রাইটও কেড়ে নিতে পারে, আপনার সরকারি সুযোগ সুবিধা থেকে সমস্ত জিনিস থেকে আপনার হাত থেকে কেড়ে নিতে পারে। তার ক্ষেত্রে আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা আগামী দিনে তাদের কি সেফগার্ড থাকবে, সেটা আমাদের সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। সেটা শুধু পার্টিকুলার একটা কমিউনিটি না, হোল আমাদের যারা সিটিজেন আমরা সবাই আমাদের রেসপন্সিবিলিটি বলে আমরা মনে করি। তার জন্য আজকে এই পবিত্র হাউসের মধ্যে আমাদের অপিনিয়ন সেটাই আমাদের রাজ্য সরকারের কাছে আগামী দিনে আমাদের এই ইলিগাল ইমাইগ্রেন্ট সেটাকে কিভাবে বন্ধ করা যায়, এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনি স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশ থেকে যারা আসছে বা বাংলাদেশে যারা আছেন এখন তারাও একটা পরিস্থিতিতে এমন জায়গাতে তারাও একটা রিয়েলাইজ করার একটা সময় এসেছে যে ত্রিপুরার মধ্যে একটা সেফগার্ড নেই। সেরকম পরিস্থিতি যদি বিগত সময়ে করতো আজকে এই প্রশ্নগুলি, এই ডিসকাশনগুলি এই পবিত্র হাউসে আজকে এই ইস্যুগুলি আজকে ডিসকাশন হতো না। তাই আমাদের সেটা দুর্ভাগ্য যারা রাজনীতি করে শুধু ভোট ব্যাংক, ভোট পাওয়ার জন্য এবং শুধু বিধায়ক যে কোনো নির্বাচনে শুধু নির্বাচিত হওয়ার জন্য সেই মানসিকতা নিয়ে বিগত সময়ে কাজ করেছেন, সেটা আমাদের আজকে সেটা তার প্রতিফলন আমরা আজকে ভুগতে হয়েছি। তাই আমাদের সেটাই আমাদের আবেদন আজকে আপনার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাদের রাজ্য সরকারের কাছে সেটাই আবেদন থাকবো যে ইলিগাল ইমাইগ্রেন্ট সেটা আমাদের অত্যন্ত সকলেই কর্তব্য সেটাকে বন্ধ করা। থ্যাংক ইউ। মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা মহোদয়ের যে কলিং অ্যাটেনশনের উত্তরে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের রাজ্য সরকারের কি স্ট্যান্ড ক্লিয়ারলি কিন্তু বলেছে, তারপরও অনেক কিছু প্রশ্ন আসছে। আমি সর্বপ্রথম ধন্যবাদ দেব আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের বন দপ্তর এবং অন্যান্য দপ্তরের শ্রী পরিবেশ দেববর্মা মহোদয়কে। উনি কিন্তু স্পষ্টতার সাথে
এবং কোনো রকম মানে কোনো জায়গার মধ্যে আমরা বলতে পারবো না যে কোনো কনফিউশন আছে। এই যে বিষয়টা যে বলছে এই যে সিএ নিয়ে, আমি ওনাকে ধন্যবাদ দেব এই কারণে উনি খুব পরিষ্কারভাবে বলেছেন। আমরা 6 শিডিউলের কথা যদি বলি, সেখানে টোটাল যে এরিয়া 7,132.56 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ এই ত্রিপুরা 68% হচ্ছে এডিসি এলাকা, 68% অফ দ্য স্টেট, অর্থাৎ নন এডিসি এলাকা হচ্ছে অনলি 32%। এখন এই বিষয়টা হচ্ছে যে সিএ এবং মাননীয় মন্ত্রী শ্রী অনিমেষ দেবনাথ একটা জিনিস খুব সুন্দর বলেছেন, যে একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতিত যারা বাংলাদেশ, এটাকে শুধু ত্রিপুরার জন্য বলা হয়নি, সারা ভারতবর্ষের কথা চিন্তা করে বলা হয়েছে, যে একটা হচ্ছে নির্যাতিত যারা আছেন সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু কোথায়, এবং সংখ্যালঘু কারা, হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, যারা ওখানে নির্যাতিত, তারা যদি ভারতবর্ষে আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট না, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আর যারা এই ধরনের নির্যাতিত সদস্যরা যারা আসবেন, তারা কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু কনফিউজ, এবং এখানে স্পষ্টতার সাথে আমার মনে আছে সিএ নিয়ে যখন দিল্লিতে এই বিষয় নিয়ে চারিদিকে উত্তাল, অনেকে আছে কিছুটা বুঝে কিছুটা হাফ বুঝে, আবার এইরকম বুঝার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলনও সংগঠিত হয়েছে। এবং সুপ্রিম কোর্ট সিএ অ্যাক্টকে কিন্তু স্টে অর্ডার দেয়নি, সিএকে কিন্তু বলেনি না এটা পারো না, কিন্তু অনেকগুলো কিন্তু পিটিশন সেখানে পড়েছে এই নাগরিকত্বের বিষয় নিয়ে। সেটা এখনো কিন্তু প্রিজুডিস, কিন্তু আমি বলবো প্রিজুডিস, এখানে আমরা আলোচনা করতে গেলে কিন্তু 10 বার চিন্তা করতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে এই বিষয়ে এই নাগরিকত্ব সংশোধনী আইন 2019-এ যেটা হয়েছে, এবং সেটা কি 1955-এর যেটা সংশোধন করে, সেখানে কি বলা হয়েছে যে 31শে ডিসেম্বর 2014, এপ্রিল নোজ ইট, আমরাও ধরে নিয়েছিলাম যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত যারা নির্যাতিত সংখ্যালঘুরা আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসবে তাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া, ঠিক আছে, চলছিল। এখন আবার সেদিন আমরা দেখলাম কবে যে 31শে ডিসেম্বর 2014 থেকে বাড়িয়ে 3রা সেপ্টেম্বর 2025-এ আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরেকটা নোটিশ জারি করেছে, কি যে সেটা এখন 31শে ডিসেম্বর 2000 থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত করেছে। যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী যে আমিও পারবো না, আপনারাও কেউ পারবো না, যদি দিল্লির থেকে ডিসিশন হয়, এটা একটা জিনিস, কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আমাদের বুঝতে হবে, ইলিগাল মাইগ্রেন্ট যদি হয়, অ্যাকসেপ্ট এই সংখ্যালঘু যারা আছে তাদের বাদ দিয়ে ওখানকার সংখ্যালঘু, তারা কিন্তু তাদের বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটা হচ্ছে মুদ্রা, আমাদের এগুলো সেপারেট করে চিন্তা করতে হবে। আর কোনো অবস্থা এখানে শুক্লা চন্দ্রবাতিয়া বলেছেন যে আমারও মনে আছে সেখানে যখন প্রথম সিএ বিষয়ে আলোচনা হচ্ছিল, বাস্তবের সাথে মিলিয়ে আমাদের চলা উচিত। যারা বাংলাদেশে নির্যাতিত হয়ে ভারতবর্ষে বা ত্রিপুরায় যারা আছেন, তারা কি এখানে রিপোর্ট করে? যারা বাংলাদেশে নির্যাতিত হয়ে ভারতবর্ষে বা ত্রিপুরায় যারা আছেন, তারা কি এখানে বাংলাদেশে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আছে? দেখা যাবে, ডিসকাশন হবেই। রাত হয়ে গেছে, কিন্তু একটা বিষয় এর বাইরে জনস্বার্থে ডিটেলস কথা বললো, একটা মিনিট, এর বাইরে আর জনস্বার্থে ডিটেলস
মাননীয় পরিবহন দপ্তরের মন্ত্রীর নজরে একটা বিষয় আপনার মাধ্যমে। আর এটা কথা নাকি এখন নর্মাল বিজনেস 1 মিনিট নর্মাল বিজনেস 8টা বাজবে নর্মাল বিজনেস 8টা বাজবে 1 মিনিট রেল সম্পর্কে আমাদের আগরতলা ধর্মনগর যে লোকাল টিমটা ওই 5টা 55 মিনিটে যেটা ধর্মনগরের যায় রাত্র 10:30টায় পৌঁছে, আর সকালবেলা ভোরবেলা যে ট্রেনটা 5টা 40 মিনিটে ছাড়ে। তো বিশেষ করে ধর্মনগর কদমতলা ব্লক এলাকার লোক 12 তো দিন ওই এলাকা এটা হলো কি কলিং অ্যাটেনশন যত অনেকগুলো জিনিস চলে এসছে, কিন্তু উদ্দেশ্য হলো সবগুলো কি উত্তর হবে নাকি? আমি নেক্সট বিজনেসে যাচ্ছি। দেখুন অনেক বিজনেস রয়ে গেছে, কিন্তু অনেক বিজনেস রয়ে গেছে। মাননীয় question number 7 of the house. Now the house is laying a copy each of the audit report of Tripura for the year 2023-24. Number 2, the annual report of the Tripura Human Rights Commission for the year 2023. Number 3, the annual report of the Tripura Human Rights Commission for the year 2024. The land reforms, diversion rules 2025. Number 5, the Tripura Land Revenue and Land Development of Land 10th Amendment Rules 2005. Tripura Land Revenue 19th Amendment Rules 2024 on the table of the House. Mr. Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the audit report of Samagro Shiksha 2023-24 as required under section of provisions of Rule 2422 and 4 of General Financial Rules of GFR 2017 on the table of the House. Mr. Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the annual report of the Tripura Human Rights Commission for the year 2023 as required under section 2A of Protection of Human Rights Act 1993 on the table of the House. Mr. Chairman, sir, I hereby give notice of my intention to lay a copy of the annual report of the Tripura Human Rights Commission for the year 2024 as required under section 28 of Protection of Human Rights Act 1993 on the table of the House. Mr. Speaker, sir, I hereby give my notice of my intention to lay a copy of Tripura Land Revenue and Land Reform bracket diversion of the land bracket complete rules 2025 as required section 198 of the TLR and LR Act 1960 on the table of the House. Respected Chairman, sir, I hereby give notice to lay a copy of the Tripura Land Revenue and Land Reforms in bracket allotment of land bracket complete again bracket 10th Amendment bracket complete rules 2025 as required section 198 of the TLR and LR Act 1960 on the table of the House. Respected Chairman, I hereby give my and land reforms in bracket 19th Amendment bracket rules 2024 as required section 190 on the table of the House. Now the business before the House is laying a copy of the Tripura Legal Metrology Enforcement Amendment Rules 2024 on the table of the House. Honorable Chairman, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly
the Tripura Legal Metrology Enforcement within bracket Amendment within bracket Rules 2024 as required under subsection 5 of section 53 of Legal Metrology Act 2009. Now the business before the House is laying a copy each of number 1, the annual report of Tripura Industrial Development Corporation Limited for the financial year 2022-23. Number 2, the 56th annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2020 to 2021. Number 3, the 57th annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2021 to 2022. Number 4, the 58th annual report of the Tripura Small Industries Corporation Limited for the year 2022 to 2023. Number 5, the 43rd annual report on the accounts of Tripura Tea Development Corporation Limited for the financial year 2022 to 23. And number 6, the annual report of the Tripura Jute Mills Limited for the year 2023 to 2024 on the table of the House. Honorable Chairman, sir, I beg to lay number 1, the 58th annual report of the Tripura Small Industry Corporation for the year 2023. Number 5, the 43rd annual report on the accounts of Tripura Tea Development Corporation Limited for the financial year 2022 to 2023. And 6 number, the annual report of the Tripura Jute Mill Limited for the year 2023 to 2024 on the table. Requested kindly to collect the copies of the audit report, annual reports, rules from the notice of the সবার পরবর্তী কার্যসূচি হল পাবলিক অ্যাকাউন্ট আন্ডার 55তম প্রতিবেদন সভা উত্থাপন। কমিটি অন পাবলিক আন্ডারটেকিং চেয়ারম্যান শ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহোদয় কমিটির 55তম প্রস্তাবন। I, the chairman of the Committee on Public Undertakings, and on behalf of the committee, beg to lay the report of the House. পরবর্তী কমিটি অন 60তম সভায় এখন আমি মিনিটসের চেয়ারম্যান জমাতে মহোদয়কে কমিটির 100তম সভা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Board of the Committee on Petitions before the House. হলো কমিটি প্রতিবেদন করা। শ্রী রামপদ কমিটির প্রতিবেদন সভা উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Member of the committee, the committee fix উপস্থাপিত কমিটি অন পাবলিক আন্ডার কমিটি অন পিটিশনস নোটিশ বিবেচনাক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যে ত্রিপুরা বিধানসভার পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 9th Amendment Bill 2025, the Tripura Bill number 8 of 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। Chairman sir, the Tripura State Goods and Services Tax within bracket 9th Amendment Bill 2025 within bracket the Tripura Bill number 8 of 2025 be considered by this August House. এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 9th Amendment Bill 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 8 of 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন।
যেহেতু না বলার কেউ নেই, তাই এই বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। যেহেতু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় অর্থমন্ত্রী এনেছেন, এখন এটা সারা দেশে খুব চর্চা হচ্ছে, পজিটিভ চর্চা। তো যেহেতু চর্চা হচ্ছে, এই হাউসে মাননীয় মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব জিএসটি নিয়ে কিছু বলার জন্য। ঠিক আছে, বলুন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় চেয়ারম্যান সাহেব, আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার শ্রী রতন লাল নাথ মহোদয় বললেন যে জিএসটি নিয়ে কিছু বলার জন্য। উনি এটাও বললেন যে সারা ভারতবর্ষের মধ্যে জিএসটি নিয়ে খুব আলোচনা হচ্ছে, জিএসটি রিফর্ম নিয়ে যে এখন আলোচনা হচ্ছে। তো আমি দু চারটি বিষয় আমি আপনার মাধ্যমে সবাইকে আমি অবগত করতে চাইছি। যে আমরা জানি যে জিএসটি যে মডেল, সেটা কিন্তু মানে আগে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন যেসব সেন্ট্রাল ট্যাক্স, স্টেট ট্যাক্স, বিভিন্ন ট্যাক্স ছিল। মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার সীতারামনজি যে জিএসটি কাউন্সিলের সাথে মিটিং করার পরে যখন একটা 5 মেইন মডেল তৈরি করেছিল, 5টা স্ল্যাব করেছিল। আমরা সবাই জানি যে একটা হচ্ছে 0%, একটা হচ্ছে 5%, পরে হচ্ছে 12%, একটা হচ্ছে 18%, আর একটা হচ্ছে 28% প্লাস সেস। কিন্তু 56th মিটিং অফ জিএসটি কাউন্সিল এই এবং যে জেনারেশন জিএসটি অর্থাৎ এতগুলো স্ল্যাব, সেটাকে মেইনলি 2 স্ল্যাব। সেই 2 স্ল্যাব মানে কি, অর্থাৎ 5% অ্যান্ড 18%, আর হচ্ছে 40% বাড়িয়ে দিয়েছে। এবং 40% যেটা, এগুলো সিন গুডস বা লাক্সারি গুডস তাদের জন্য। তো এতে করে একটা বিরাট যে ক্রান্তিকারী আমি বলব, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের মাননীয় ফিনান্স মিনিস্টার যেভাবে এটা ঘোষণা করেছেন, আমি এখানে যারা এই বিধানসভা, ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে এবং ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং এটা সব মানুষের জন্য এটা অত্যন্ত লাভজনক এই ব্যবস্থাটা উনি করেছেন, কমন ম্যান যারা আছেন। এবং এতে করে ইজ অফ ডুইং বিজনেস আমরা বলি, এতে করে সবার জন্য এখানে ইজ অফ ডুইংয়ের বিষয় দাঁড়িয়েছে, এখানে খুব ইজি হয়ে গেছে, ইনক্লুডিং স্মল ট্রেডস অ্যান্ড বিজনেসম্যান। এবং আমাদের এটা লাগু হয়েছে 22 তারিখ থেকে, মানে গতকাল থেকেই লাগু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি গতকালই আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিতে এসেছিলেন। এবং আমাদের জন্য এটা অত্যন্ত গৌরবের বিষয়। আমরা সবাই জানি যে, এবং এই 22 তারিখে কিন্তু জিএসটি লাগু হয়েছে, তো কাকতলীয় বিষয়। কিন্তু আমার মনে আছে যখন পুজো দিয়ে উনি এসছেন, উনি জিজ্ঞেস করছিলেন যে জিএসটি को लेके क्या है, आप लोग क्या करें। তো আমাদের তো পার্টির কিছু কার্যক্রম, আমাদের সেই কার্যক্রম অনুসারে সরকারের তরফ থেকে আমরা এই কার্যক্রম নিয়েছি যে সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করব। এটা তো আমরা ধরে নিই অনেক সময় যে আমি করে দিয়ে, যারা বেনিফিশিয়ারি আছে ইনক্লুডিং সব কিন্তু বেনিফিট পাবে। তো আমরা বললাম আজকে তো আমাদের মানে অনেকে গেছেন, কিন্তু আগামীকাল থেকে আমরা এটাকে পুরো দমে আমরা করব। এবং এই যে গুডস অ্যান্ড সার্ভিস সেটা করার সুবাদে এই যে 2 স্ল্যাব, আগে তো 5 স্ল্যাব আমি করে কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে। আমি আপনাকে আপনার মাধ্যমে আমি অবগত করতে চাই সবাইকে, মাননীয় প্রধানমন্ত্রীজি কত রকমের কথা আমাদের বলেন এবং যা বলেন তাই করেন। বলছেন যে
ওয়ান নেশন ওয়ান ইনডাইরেক্ট ট্যাক্স, এটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। এর সুযোগ সুবিধা কিন্তু আমরা পাচ্ছি, যে কোনো জায়গায় যাব এই ইনডাইরেক্ট ট্যাক্স সেটা হচ্ছে একই ব্যবস্থা। আমরা দেখলাম যে কমন ম্যান, ফার্মার্স, এমএসএমই, উমেন, ইয়ুথ, প্লাস ফ্যামিলি কিন্তু এই সুবিধা পাবে। তাতে করে আমাদের দেশের যে ইকোনমিক্যাল স্ট্রেংথেনিং সেটা কিন্তু আরো বেশি মজবুত হবে, এটা নিশ্চিত। এবং আমরা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে যে 11 বছর আমাদের দেশ চলছে, এই 11 বছরে আমরা দেখতে পাই যে রেশনালাইজেশন এবং ডিজিটালাইজেশন মাধ্যমে আজকে আমাদের দেশের অর্থনৈতিক যে উত্থান ভারতবর্ষের হয়েছে, যেখানে 11 পজিশন ছিল পৃথিবীর মধ্যে, সেই জায়গায় আজকে 4th পজিশনে চলে এসেছে। এবং এই যে টার্গেট দিয়েছে আমি বিকশিত ভারত, এটা কিন্তু কথার কথা নয়, যে অ্যারিথমেটিক দিয়েছে সেই অ্যারিথমেটিকে বলছে যে এই যে 30+ যে ট্রিলিয়ন মার্কিন ডলার, সেটা কিন্তু মুখে না, এমনও হতে পারে এর থেকে বেশিও হয়ে যেতে পারে। অ্যারিথমেটিক বলছে এটি সম্ভব। এবং এমনও একটা জায়গায় আমি পড়ছিলাম, বলছে যে 2050-তে এটা এরকম জায়গায় যাবে আমাদের ভারতবর্ষের অর্থনীতি, যে যেটা সারা পৃথিবীর মধ্যে প্রথম স্থানে আমাদের ভারতবর্ষ চলে আসবে। এই বিষয়গুলো আজকে আমরা দেখতে পাচ্ছি যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, এবং আমরাও বলছি আমাদের প্রতিটা রাজ্য, আমরা ত্রিপুরাতেও বলছি ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু আমরা আজকে কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং কালকে আমাদের মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আমাকে একটা কাগজ ধরিয়েছিলেন, এবং আজকে এই বিধানসভাতে আমি বলতে দ্বিধা করব না, এটা আমাদের এই বিষয়ে আলোচনা খুব প্রয়োজন। এখানে এইসব ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে আমাদের মাননীয় বিধায়ক, আমার বহু পুরনো পরিচিত গোপালবাবু আছেন, উনি একদম মানে স্পেশালিস্ট, উনি জানেন বুঝেন। এখন অনেক সময় বলতে পারেন যে এতে আমাদের কি লাভ। তো মাননীয় মন্ত্রী আমাকে সব জায়গা থেকে রিপোর্ট নিয়ে ত্রিপুরার কি হচ্ছে, আমি এই ডাটাটা দিয়ে আমার কথা বলা শেষ করব। যে যদি আমরা মিল্কের কথা বলি, যেটা জিএসটি রেট আগে যেটা ছিল সেই 5% থেকে এখন এই যে 22 তারিখ থেকে লাগিয়ে নীল হয়ে গেছে। তাহলে এর সাথে যুক্ত যত যারা আছেন, কৃষক থেকে আরম্ভ করে সবাই, বিক্রেতার থেকে, তাদের কিন্তু লাভবান হবে, গ্রাহকদেরও লাভবান হবে। মিনারেল ওয়াটার আমরা সবাই খাই, মিনারেল ওয়াটার 12 to 18% ছিল, সেখানে এটা কোথায় গিয়ে দাঁড়ালো 5%। এই যে আমাদের রিফর্ম পারফর্ম, মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার কথাটা বলেন, রিফর্ম অ্যান্ড পারফর্ম, সেই পারফরমেন্সের মাধ্যমে 12% to 18% 5% হয়ে গেল। আগরবাতি আমাদের ডেলি বিষয়, ঘুম থেকে উঠলেই পুজো দেওয়ার সময় আমাদের এটা দিয়ে তারপর বেরোতে আমাদের 18% ছিল, সেখান থেকে এটা 5% হচ্ছে। আমাদের হেয়ার অয়েল, মাথায় যে তেল দিই, আমি জানি না গোপালবাবু এখনো তেল দেন কিনা, তো যাই হোক উনি বেঁচে গেলেন। তো হেয়ার অয়েল 18% থেকে 5% হয়ে গেছে। আপনি এই লাভ থেকে আপনি কিন্তু মিস করলেন। টুথপেস্ট আপনি তো জানেন সবাই ইউজ করতে হয়, 18% ছিল, সেই 18% থেকে সেটা হয়ে গেল কত 5%। আমাদের যে নমকিন এবং অন্যান্য যেসব যে বিষয় আছে এখানে, নমকিন দ্বারা এই ধরনের যে দ্রব্যগুলো আছে সেইগুলো ছিল 12% to 18%, সেইগুলো কি হয়েছে 5% চলে এসেছে। আমাদের সোপ, আমরা সাবান ব্যবহার করি, সাবানের 18% ছিল, সেটা 5%-এ চলে এসেছে। ফুটওয়্যার, আমরা যে জুতো পরি, সেইগুলো 5% আপ টু 1000 ছিল আগে, সেখানে 18% অ্যাবাভ, 5% থেকে 18% অ্যাবাভ ছিল, 5% আপ টু 1000, 18% অ্যাবাভ ছিল।
সেই জায়গায় আজকে 5% আপ টু 2500 জুতো যদি হয় কমে গেল, আর তার উপরে যদি হয় তাহলে 18% অ্যাভাব হয়ে গেছে। এলপিজি স্টোভ 18% থেকে 5%। স্কুল ব্যাগ আমাদের ছেলে মেয়েদের খুব প্রয়োজন, 12% থেকে 5% বা নীলও হতে পারে। আমাদের যে কোকোনাট, ডিসি কোটেড কোকোনাট, সেটা যেটা আছে একই রয়ে গেছে 5%। চকলেট ইত্যাদি সেগুলো 18% থেকে 5% হয়েছে। আমাদের পেস্ট, তারপর আপনার ম্যাক্রোনি, নুডলস, সেগুলো 12% থেকে 18% থেকে 5% হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার সেগুলো যেমন 20 লিটার্সের বোতল যদি হয় সেটা 12% থেকে 18% ছিল আগে, সেটা 5% হয়েছে। ড্রিঙ্কিং ওয়াটার প্যাকড ইন 20 লিটার বোতলস আগে 12% থেকে 18% ছিল, সেটা 5% হয়েছে। ওয়াশিং মেশিন 28%, 18% ছিল, 28% বা 18%, সেই জায়গায় এটাকে 18%, 28% ছিল, সেটা 18% হয়েছে। মেডিকেটেড, সেখানে মেডিকেটেড হেলথের যেসব বিষয়গুলো আছে, এখানে ডায়াগনস্টিক যে এজেন্টগুলো আছে সেগুলো 12% থেকে 18% ছিল, 5% হয়েছে। আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছিল যে অনেক দাম নাকি ওষুধের বেড়ে গেছে, আজকে কিন্তু দেখুন অনেকটা কমে গেল। আয়ুর্বেদিক, ইউনানি, সিদ্ধা মেডিসিন, আদার, সেটা 5% থেকে 12% ছিল, আজকে এটা 5% বা নীল হয়ে গেছে। স্যানিটারি ন্যাপকিন সেটা 12% থেকে 18% ছিল, এখন 5% হয়েছে। আমাদের অন্যান্য যেসব এগ্রিকালচারের যে সরঞ্জাম আছে সেখানে ট্রাক্টর থেকে আরম্ভ করে ইত্যাদি 18% থেকে 28%, এটা 5% হয়েছে। আমি মাননীয় এগ্রিকালচার মিনিস্টারকে আমি একটা খুশির বার্তা আমি দিলাম যে এখন থেকে আরও এগ্রি যে আমাদের অনেক বাড়বে ট্রাক্টর বা মানুষ কৃষি থেকে আরও যুক্ত। এখানে ওয়েজিং মেশিনারি যেগুলো আছে এবং আদার ইলেকট্রিক্যাল মেশিন সেগুলো 18% ছিল আগে, এখন 5% হয়েছে। ফার্টিলাইজার 5% থেকে 12% ছিল, সেটা এখন 5% হয়ে গেছে। ফার্টিলাইজার ফসফরিক অ্যাসিড 18% ছিল, 5% হয়েছে। এবং এই ধরনের স্যান্ড ফ্লাই এর ব্লক সেগুলো 12% থেকে 18%, 5% হয়েছে। সিভিং মেশিন সেগুলো 18% ছিল, 5% হয়েছে। আর দুটো বলে আমি শেষ করে দেব। এবং আমাদের ব্যাম্বো ফার্নিচার আমাদের জন্য এটা খুব প্রয়োজন, সেখানে ত্রিপুরার জন্য খুবই প্রয়োজন, সেখানে 18% থেকে 28% ছিল, সেটা 5% হয়েছে। আর হ্যান্ডিক্রাফট 12% ছিল, সেটা 5%। আমি এই যে বিষয়গুলো আপনার মাধ্যমে আমি এই সদনে আমি রাখলাম, আমি আশা করি আমাদের জিএসটির যে রিফর্ম হলো, তো আমাদের ভারতবাসীর জন্য অত্যন্ত এটা প্রয়োজনীয় বিষয়, বিশেষ করে ত্রিপুরাতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুইটা লাইন বলছি, তারপর আমার বিলের কিন্তু বাকি পোর্শনটা বাকি আছে, কমপ্লিট করেনি, এই বিলটা কমপ্লিট করেনি, তারপর বলবে না। তো ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের বাকি পোর্শনটা হচ্ছে, আমি বিলের ধারাগুলি বুঝে দিচ্ছি। চেয়ারম্যান স্যার, উনি যদি বলেন বিল পাস হওয়ার পরে বলবেন কেন, বললে আপনি কি এই সম্বন্ধে বলবেন? এটা হয় না, বিল পাসের আগে ডিসকাশন। আপনি কি এই সম্বন্ধেই বলবেন? এই সম্বন্ধে বলুন। আচ্ছা মিস্টার চেয়ারম্যান স্যার, এখানে যে বিলটা এনেছে মাননীয় ফাইন্যান্স মিনিস্টার, ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 9th Amendment বিল 2025, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে ইলেভেন্টলি নেশন ওয়াইড, এখানে যেটা অংশ রাখতে পারে, কিন্তু ট্যাক্স সেভিং এই ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এটা 2006 সালে ইউপিএ গভর্নমেন্টের সময় প্রথম ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিল, কিন্তু বিরোধীদের আপত্তি সত্ত্বে সেটা তুলে নেওয়া হয়েছে। আমি যেটা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন ট্যাক্স কমিয়েছে, সত্যি ট্যাক্সটা যখন কমেছে মানুষের একটু ভালো হবে। যে মাননীয় প্রধানমন্ত্রী নবরাত্রি কালকের থেকে শুরু হয়েছে, এই ট্যাক্সটা ইন্ট্রোডিউস হয়েছে 20 তারিখ
উনি একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, দেওয়ার ফলে সব ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স। কিন্তু আমি বলবো স্যার, আই বেগ টু বি অ্যাপ্লোজাইজ টু দ্য হাউস, যে কিছু মনে করবেন না, মুখ্যমন্ত্রীর পরে বক্তব্য রাখা ঠিক নয়। আমি বলবো পেট্রোল ডিজেল এটাও যদি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হতো আমরা ভালো হয়, কারণ এর মধ্যে স্টেট ট্যাক্স অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সটা ডিউটিটা এটা প্রায় 35 থেকে 40 টাকা। এটা যদি বাদ যায় তাহলে আমরা ইন এন্ড অ্যারাউন্ড 70 রুপিস পেট্রোলটা পেয়ে যাব, তাইলে এটা হলে ভালো হতো, আরো ভালো। আমি যেটা বলছি যে মাননীয় অর্থমন্ত্রী যে জিএসটি যে অ্যামেন্ডমেন্ট এনেছেন, এটা বইটা অ্যামেন্ডমেন্ট পোর্শনটা এনেছেন, বইটা পাওয়া দুষ্কর। আমি কালেক্ট করেছি, যদিও এটা ফার্স্ট এডিশন। এখানে সেকশন আমি 10 আমি বলবো, এখানে প্রোভাইডেড দ্যাট ইন কেস অফ এনি অর্ডার demanding penalty without involving demand of any tax, no appeal shall be filed against such order unless a sum equal to 10% of the said penalty has been paid by the applicant. এটা একটা আমি কয়েকটা সেকশন বলিনি স্যার। অ্যানাদার সেকশন 112 112 provided that in the case of any order determining penalty without involving demand of tax, no appeal shall be filed against such order unless they equal to 10% of the said penalty in addition to the amount payable under proviso to subsection 6 of section 107 has been paid by the appellant. এখানে আরেকটা হলো স্যার, after 122 পরে 122A হয়েছে, এখন inserted another section 122B. এটা কি স্যার? You are a lawyer, you will understand. রতন বাবু এবং another স্যার আপনার কথা বলেন। বলছি চাইছেন, আমি তো কিছু বুঝতে পারছি স্যার। Notwithstanding anything containing that where any person referred in clause B of subsection 1 penalty for the section 140A act in contravention of the provision of the said section, he shall in addition to any penalty under chapter 15 or the provision of this chapter be liable to pay a penalty equivalent to amount of 1 lakh rupees or 10% of the tax payable on such goods whichever is higher, মানে মিনিমাম 1 লাখ পেনাল্টি দিতে হবে যদি অ্যাপিল করতে চাইবে। আমি যেটা বলছি স্যার, এগুলি মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, প্রধানমন্ত্রী তো স্যার 5% দুইটা ডিজিটে নিয়ে এসছেন, 5% and 12%, ঠিক আছে, প্রশংসনীয়। আমি আগে বলেছি পেট্রোল ডিজেলটা যদি এটার মধ্যে জিএসটির মধ্যে নিয়ে আনে তাহলে আমাদের দ্রব্যমূল্য অনেক কমে যায়। আমি যে কথাটা বলছি স্যার, এই যে জিএসটি অ্যামেন্ডমেন্ট তাড়াহুড়া করে করছে, একটা লোক যদি একটা ট্রেডার বিজনেসম্যান 1 লাখ টাকা দিয়ে পেনাল্টি যদি ও অ্যাপিল করতো, সেই টাকাটা এনে দেবে। এখানে মাননীয় মন্ত্রী এটা করেছে, provision is a quasi, it cannot be imposed without মুখ্যমন্ত্রী যে বলেছে কেন অ্যাপ্লাই কি বলতে আমি একটা কথা বলছি আমি এখানে সেকশন ওয়াইজ আগে উনি নিশ্চয়ই বলতে পারবেন, উনি তথ্য সম্রাট। আমি যে বলছি, ইট ইজ মাই অ্যাপিল টু দ্য হাউস, ইট ইজ মাই অ্যাপিল থ্রু ইউ, যে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠিয়ে সুন্দরভাবে আনে। জেনারেল পিপুল শুড নট বি প্যারালাইজড।
তার আগে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে আমাদের যে বিলটা দেওয়া হয় তার সঙ্গে এটা দিয়ে খুব ভালো। স্যার আমি আপনাকে অনুরোধ করছি, 10 মিনিট হয়ে গেছে আপনার টাইম ওভার, বসুন। 10 মিনিট হয়ে গেছে তো আপনার টাইম ওভার, বসেন। আপনি বসুন, বুঝতে পারছি সবাই। আপনি বললেন তো, আপনি তো বলেছেন, না বলেছেন তো, 10 মিনিট দিয়েছি আপনি, বসুন বসুন। অন্যরা মিনিস্টার সাহেব আপনার প্রশ্নের জবাব দেবেন তো, আপনি বসুন প্লিজ, বসুন। হয়ে গেছে, টাইম হয়ে গেছে। কোন থেকে কিছু বলবেন? এই 5 মিনিটের মধ্যে শেষ করুন। মাননীয় চেয়ারম্যান, কিছু নাম কমে এটা তো অস্বীকার করতে পারবো না, নিশ্চয়ই ধন্যবাদ। কিন্তু আমাদের কিন্তু প্রয়োজনীয় যে জিনিস সেগুলোর তো সেভাবে দাম কমে। আপনারা জানেন যে এই ট্যাক্স, সেই ট্যাক্স, জিএসটি এগুলোতে জর্জরিত ভারতবর্ষের মানুষ, জর্জরিত। পার্লামেন্টের ভেতরে বাইরে সর্বত্র আন্দোলন করেছে। একটা বলি যে মানুষের শেষিয়াল আছে, নোয়াখালী ভাষায় একটা কথা আছে যে মানুষের শেষিয়াল আছে। একটা সরকার এই ধরনের, আপনি সরষের তেল কই, তার উপরে তো জিএসটি, 5 টাকা একটা প্লেট। হোটেলে যে একটু শান্তি দেখাই, হোটেলে যে একটু শান্তি দেখাইতে যাবো, মানুষ কত করে এবং হোমিওপ্যাথি নীল, কোনো জিএসটি লাগবে না, কোনো পার্সেন্টেজ লাগবে না। তাহলে এই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সোজা ভাষায় বলুন না, এটাকে সমর্থন করেন কিনা? যে কম দাম হলো, জিনিসের দাম যে কমলো, এটাকে আপনি সমর্থন করতে পারেন কিনা বলুন। জনগণের যে লাভ হবে এটা সমর্থন করেন কিনা এটা বলুন। দিনের পর দিন জিএসটি বাড়িয়েছে কে? নরেন্দ্র মোদী তো, এই সরকারটাই তো বাড়িয়েছে। এখন আমি 100 টাকা বাড়িয়ে 5 টাকা কমিয়ে দিয়ে বাহাদুরি নেব? ভারতবর্ষের মানুষের মাথায় এত এখন ইয়ে না। মানুষ এখন অনেক সচেতন, অনেক সচেতন, মানুষ সচেতন। আপনি 100 টাকা বাড়াবেন, তারপরে 20 টাকা কমিয়ে দিয়ে বলবেন হাতের তালিকা সবাই। মানুষ এখন অনেক সচেতন, আমরা খুশি হতাম। চালের আমরা খুশি হতাম। আমি একটা কথা বলি আপনাকে, কথা হচ্ছে আমরা বিল আমরা কনসিডারে পাঠিয়েছি, বলেছে, ব্যাখ্যা করেছে, নিয়ম অনুযায়ী। তো এখানে আমরা এটা দিয়ে সাবমিট করেছি। আলোচনা অবশ্যই রাখবেন, আলোচনা রেখেছেন, মাননীয় সদস্য গোপাল বাবু রেখেছেন, দীপক বাবু রেখেছেন। প্রশ্ন হচ্ছে যে 3রা সেপ্টেম্বর দেশে মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজির নেতৃত্বে এই দেশের কোনো অর্থমন্ত্রী সেখানে বাকি ছিল না। যারা মাননীয় মুখ্যমন্ত্রীরা অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন তারা উপস্থিত ছিলেন, বাকি সব তথ্য। এর মধ্যে বিশেষ করে যেখানে কর্ণাটকের মাননীয় অর্থমন্ত্রী উনি আলোচনা করেছেন দীর্ঘক্ষণ, কেরলের যিনি অর্থমন্ত্রী তিনি আলোচনা করেছেন, পাঞ্জাবের অর্থমন্ত্রী আলোচনা করেছেন, এরকম বেশ কয়েকটি রাজ্য আলোচনা করেছেন এবং বিভিন্নভাবে আলোচনার পক্ষে বিপক্ষে ভালো মন্দ। তখন দেশের সমস্ত যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা এবং মিটিংয়ে যেভাবে দেশের এই যে টোটাল এই যে রিফর্ম হলো, যে এই রিফর্ম হয়েছে 28% থেকে সাধারণ জনগণ যে নিত্য নৈমিত্তিক যে সমস্ত দ্রব্যের যেখানে 5 years, আজকে মেডিসিনের গল্প বলছে,
জীবনদায়ী অনেক ওষুধের টোটালি জিএসটি ফ্রি করে দিয়েছে এবং সমস্ত মেডিসিনের টোটাল 5% এসে দাঁড়িয়েছে। দেশের 60% 62% মানুষ এগ্রিকালচারের সঙ্গে যুক্ত এবং তাদের ক্ষেত্রে সেখানে সমস্ত 12% এবার সমস্ত কিছু কমিয়ে 5% নিয়ে এসছে, 28% সেখানে অন্যান্য স্थिতিতে চলে এসছে 18%। তো এই সমস্ত বলার পরেও সমস্ত রাজ্যের যারা অর্থমন্ত্রী ছিলেন তারা সর্বসম্মতিক্রমে, এরকম না যে এখানে এরকম বিতর্ক যেখানে দাঁড়িয়ে বলার চেষ্টা করছে এরকম নয়, বলা আলোচনা করেছে। আমার তো হবে এত বড় সিদ্ধান্ত আমাদের দেশের মানে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী নিচ্ছেন, সেটা আলোচনা করতে আমরা জানতে হবে এবং সমস্ত কিছু কমাতে মানুষের কাছে তাদের নিত্য নৈমিত্তিক যে তাদের এই যে মানে খরচ করা, এই যে তাদের কাছে অনেক সুবিধা। আমি 100 টাকা বাজার নিয়ে যাবো, আগে আমার যেখানে 18% ছিল ম্যাক্সিমামে, 28% ছেড়ে দিলাম, সেখানে আমাকে 82 টাকা বেশি খরচা করতো, আমি পাবো না। এখন কি হচ্ছে, কমিয়ে গেলে 5% করেছে, কোথাও 12% 5% করেছে। তো আমি কতটা, মাত্র 5% টাকা বাদ দিলে আমি টাকাটা খরচ করতে পারবো। তো এই যে জিনিসগুলো, এটা সারা রাজ্যের, আমাদের আজকে রাজ্যের মানুষ এই জিএসটির কারণে আজকে মানুষের যথেষ্ট সুবিধা পাচ্ছে। এখানে কোনো রকম বিতর্কিত বক্তব্য না রেখে সেখানে সমর্থন করে সতত একটা যথেষ্টভাবে জনপ্রতিনিধির দায়িত্ব এবং সেটা করলে পরে মানুষ খুশি হবে। আজকে সব মানুষ শুনছে যে জিএসটি নিয়ে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত আজকে আমরা এখানে বিধানসভায় আমরা পাস করবো দিচ্ছি, সেখানে বাকি বিতর্ক তুলছে। কেউ বলছে ওষুধের দাম 3-5 ছাড়। আরে আমরা আজকে 23শে সেপ্টেম্বর কথা বলছি, এখানে 23শে সেপ্টেম্বরে কথা বলছি। 22শে সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণাই করে দিলেন, শুরু হয়ে গেছে, যে এখানে সমস্ত গেছে। আজকে 23 তারিখে বসে আমরা বলবো আরো ওই 6 মাস 1 বছরের কথা, এতে রাজ্যের মানুষের পেট ভরবে না। মানুষকে বোকা বানানোর যে চক্র চলছে সারা জীবন ধরে, ওইগুলো অভ্যাসটা ছাড়তে পারেনি, তাই জন্য এভাবে বলছে। বলবেন যে যেখানে যেখানে মাননীয় সদস্য গোপাল বাবু বলেছেন সব খুঁজে উনি পেয়েছেন ভালো জায়গা, কি 10% ছিল, এখন শুধুমাত্র পেনাল্টি উপরে 10%। আরে রাহুল গান্ধীর জিগাই জানি না সমর্থন করতে, আপনি চুপচাপ থাকেন ভাই। আরে কেরালা এবং সেকশন 12 এই বিলে রাখা হয়েছে কি, যদি বলছে কোন যদি এখানে টেস্ট অমান্য করলে যে সিস্টেম যদি ল চলে তবে সেটা লাগু হবে। আমি এমন এই হচ্ছে আপনার যেটা দুটো উঠেছেন এটা, আর রাজ্যের আরে আপনি বলবেন আপনি কি বলছেন, আমি আমারটা আপনি বলেছেন ঠিক মুক্ত দিচ্ছি আপনাকে। আপনি যদি তা তো সন্তুষ্ট না হন আপনাকে দিল্লি বেড়াতে হবে। কর্ণাটক তেলেঙ্গানার অর্থমন্ত্রী তোমার মত নিছে না, এই জন্য রাজ্য সরকারের আমি অনুরোধ করবো মাননীয় চেয়ারম্যান সাহেবকে, মাননীয় গোপাল বাবুকে কর্ণাটকের রাজ্য সরকারের খরচে পাঠানো কথা কই এবং সেখানে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে, উনি বুঝে আসছে কর্ণাটকের অর্থমন্ত্রী কি বলেছেন। তবে বোধ এখানে আমাদের সময় কম নষ্ট হবে এবং রাজ্যের মানুষের উপকার হবে, নাহলে অযথাই ভাবে তর্ক চলছে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে উনি যেটা বলেছেন 122 পিস মাননীয় বলতে দিন না, বলতে দিন শেষ হয়নি তো। উনি কি করবো, মাননীয় চেয়ারম্যান সাহেব সুধা যেটা মুখ্যমন্ত্রী কথা হচ্ছে সত্যি, এটা আজকে আমি সারা ভারত মানুষ এই কারণ হবে সেটা রাজ্য। এখন আমরা এখানে বসে বলার জন্য আমাদের নাটক এটা রাজ্যের মানুষ করবে না। আমি মনে করি এরা সমস্ত মানুষের স্বার্থে এ রাজ্যের মানুষ যে জিএসটি রিফর্ম করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টারকে আবারও আমাদের সবারই ধন্যবাদ দেওয়া উচিত এবং সেই ধন্যবাদ যেমন দিয়েছিল 3রা সেপ্টেম্বর রাত্রি প্রায় আনুমানিক 11টার কাছাকাছি
কাছাকাছি পৌঁছেছে, সবাই হাসি খুশি ভাবে তারা সেখানে সমর্থন জানিয়ে তারপরে সেই সভা দুদিনের ছিল। এও বলে যায় 3 এবং 4 তারিখ দুদিন ছিল জিএসটি মিটিং, আলোচনা বিষয় করে দুদিনে শেষ করবে। তবে ওনার অবগতির জন্য জানাচ্ছি 1 তারিখে রাত্রিবেলা 11টার মধ্যে সমস্ত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নিয়ে এই জিনিস গতকাল যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশের মানুষের সাথে এই জিএসটির কথা বলে গেছেন। অনেক অনেক ধন্যবাদ। এবং এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্লিজ সিস্টেমটা মেনটেন করে, নতুবা এরা কিন্তু রেকর্ডিংয়ে অসুবিধা হয়। প্রথমে আগে বিল পাস করার জন্য প্রস্তাব করেন, তারপরে ভোটিং করেন, তারপরে বিলের সেকশন দিতে। না না, বিল তো পাস হয়েছে আগে। না, কনসিডারেশন দিচ্ছে। ঠিক আছে, প্রস্তাব করবো। Chairman sir, the Tripura State Goods and Services Tax within bracket 9th Amendment Bill 2025, the Tripura Bill number 8 of 2025 be passed. এখন অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 9th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 8 অফ 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, এই বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 15 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, এই বিলটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। অতএব এই বিলের ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক গৃহীত হলো। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নাই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হলো দ্য ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স 9th অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 8 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। ডাবল পেজ আছে। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি শিল্প বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি। Honorable Chairman sir, I hereby give notice of my intention to move the following motion during the ensuing session of the Tripura Legislative Assembly, that the Tripura Janavishwas Bill 2025 be taken into consideration. এখন আলোচনা করতে চাইলে বিলটির উপর আলোচনা করুন। আমার বেশি কিছু বলার নেই, তবে এই এটা কোলাবোরেশন অফ সো মেনি স্মল অ্যাক্ট। এখানে স্যার সবগুলিকে মিলিয়ে এটার ইন্টেনশন হলো ছোট ছোট
এখানে দিয়ে দিয়েছে প্রায় 15টা ছোট ছোট স্মল অ্যাক্ট, এটাকে কম্পোজ করে এখানে দিয়ে দিয়েছে। তাইলে এগুলি পড়ার সময় কোথায়? এটা পাস করে দেব জনগণের, ইফ ইট উইল বি কার্ডস ফর দ্য পিপল, এটা হলে আমরা কি করবো স্যার, কি করে পাস করবো? আমার বক্তব্য হলো, আমি মাননীয় মহোদয়কে বলবো, আমি অর্থমন্ত্রীকে বলবো, যে কোনো জিনিস তাড়াহুড়া করার কোনো কাজ নেই, আপনারা আলোচনা করুন, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল পাস করুন, কোনো আপত্তি নেই। ব্যাপার হলো এনি অ্যাকশন হুইচ দি অ্যাকশন কুড বি হার্মফুল, তাইলে এটা করে তো লাভ নেই স্যার। ইউ আর অলসো লয়ার, ইউ নো। তাইলে এখানে ত্রিপুরা জন বিশ্বাস অ্যামেন্ডমেন্ট যেটা নতুন করছে, এখানে যে অ্যাক্টগুলি আছে একটা এক না, কিন্তু এখানে মনে হয় এটা কি করে এটা পাস হয়ে গেছে, এটা সারা জীবন খেসারত দিতে হবে। 120,000 টাকা দিতে হবে, তাড়াহুড়া করার দরকার নেই। এখানে ফাইল করা 15টা অ্যাক্টকে আনা হয়েছে, যদি আমাদের দেওয়া হয়, পরে দেখবো ইফ ইট ইজ পিপল, আমরা সমর্থন। আমি আগেও বলেছিলাম, অর্থমন্ত্রী বলতে গিয়ে আমরা মোদিজি 5% 12% সমর্থন করেছি, ধন্যবাদ জানিয়েছি। জনবিশ্বাস বিল যেটা 2023, আমরা সকলে অবগত আছি যে 27 জুন 2023 তারিখে লোকসভায়, পাশাপাশি 2রা আগস্ট 2023 তারিখে রাজ্যসভায় গৃহীত হয়েছিল। উক্ত বিল 2023-এর মধ্যে মোট 183টি বিধানকে অপরাধ মুক্ত করার প্রস্তাব করা হয়েছিল, যা 42টি কেন্দ্রীয় আইনের অধীনে 19টি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়। অপরাধ মুক্তকরণের কারণগুলো নিম্নরূপ: কিছু বিধানে কারাদণ্ড অথবা জরিমানা অপসারণ, কিছু বিধানে কারাদণ্ড অপসারণ করে জরিমানা বহাল রাখা, কিছু বিধানে কারাদণ্ড অপসারণ করে জরিমানা বৃদ্ধি, কিছু বিধানে কারাদণ্ড ও জরিমানাকে প্রশাসনিক দণ্ডে রূপান্তর, কিছু বিধানে অপরাধের আপোষযোগ্যতা প্রবর্তন। কেন্দ্র সরকারের নিয়ম কানুন সরলীকরণ, বিভিন্ন খাত ও রাজ্যের অনুবর্তন বোঝা হ্রাস এবং বিনিয়োগে আকর্ষণের ক্ষেত্রে মন্ত্রী পরিষদের সচিবের নেতৃত্বে কমপ্লায়েন্স রিডাকশন ও ডিরেগুলেশন টাস্কফোর্স গঠন হয়েছে। টাস্কফোর্সের অংশ হিসেবে গৃহ মন্ত্রণালয়ের সরকারি ভাষা বিভাগের সচিব 27/3/2025 থেকে 28/3/2025 তারিখ পর্যন্ত টাস্কফোর্স দলের সাথে ত্রিপুরা সফর করেন। এই সময়ে সংশ্লিষ্ট সব বিভাগ বা সংস্থার সাথে আলোচনা সভা অনুষ্ঠিত।
ছোটখাটো অপরাধ মুক্তকরণ, ক্ষুদ্র প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত ত্রুটির মধ্যে দেওয়ানি শাস্তি ও প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন, অপ্রচলিত ও অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় বিধান অপসারণ। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে 2024 সালে মধ্যপ্রদেশেও এই জনবিশ্বাস আইন লাগু হয়েছে। আমাদের রাজ্যেও এই উদ্যোগের সাথে সামঞ্জস্য রেখে ত্রিপুরা জনবিশ্বাস অধীনে 2025 জারি করা হয়েছে। কিছু বিধান সংশোধন করে অপরাধ মুক্তকরণ ও অপরাধের যুক্তিসঙ্গতকরণ করা যায় এবং জীবনযাপন ও ব্যবসা পরিচালনায় আস্থা ভিত্তিক প্রশাসনকে আরও শক্তিশালী করা যায়। তার পাশাপাশি মাননীয় মেম্বার গোপাল রায় মহাশয় বলেছেন যে মুম্বাই যে মানি ল্যান্ড আইন 1947 এটা অপ্রয়োজনীয়। আধুনিক ব্যাংক নিয়মে ঋণ এখন নিয়ন্ত্রণ হয়, তার জন্য সেটা বাতিল করা হয়েছে। ধন্যবাদ। এখন শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। অন্তর্গত 1 নং থেকে 4 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, তাই বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। আমি এখন বিলের অন্তর্গত অনুসূচিটি শিডিউল ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত অনুসূচিটি এই বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অর্থাৎ বিলের শিডিউলটি এই বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এখন সবার কার্যসূচি হল দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশন বিল 2025, দ্য ত্রিপুরা নাম্বার 14 অফ 2005 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব করার জন্য। That the will be fast. এখন আমি শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট অফ প্রভিশনস বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 14 অফ 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 15 অফ 2025 এই সভায় বিবেচনার জন্য প্রস্তাব করতে আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। Chairman sir, subject notice for consideration of bill
number 15 of 2025. Sir, I hereby give notice of my intention to be move following motion during the current ensuing session of the Tripura Legislative Assembly, that the factories Tripura Second Amendment Bill 2025, Tripura Bill number 15 of 2025, taken into consideration and that the bill be passed. এখন মাননীয় সদস্য এখন প্রয়োজন হলে আলোচনা করতে পারেন এই বিলের উপরে। Mr. Chairman, sir, নিশ্চয়ই প্রত্যেকটা বিল ইন ফ্যাক্টরি ট্যাক্স ফর দ্য বেনিফিট অফ দ্য ওয়ার্কার, এখানে একটু কনফিউজ। সেকশন 54 যেটা মিন 55 50 plus 2 তে আছে, the state government may by notification in the official gazette extend the daily maximum hours of work specified in this section up to 12 hours inclusive of interval for rest in any day subject to 48 hours in a week. ঠিক আছে, কিন্তু সেকশন 55 এ কি আছে স্যার? এখানে যোগ হচ্ছে 58(2) কি দি স্টেট গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন ইন দ্য অফিসিয়াল গ্যাজেট এক্সটেন্ড দ্য টোটাল নাম্বার অফ আওয়ার্স অফ ওয়ার্ক of a worker without an interval of 6 hours in respect of all or group or class or description of factories on such condition as it may deem expedite. এবং 56 এ কি বলা আছে স্যার? The period of work of an adult worker in a factory shall be so arranged that inclusive of interval for rest under section 55, they shall not spread over more than 10.5 hours in a day. তিনটা 54, 55, 56 এ একটু মনে হচ্ছে স্যার এটা একটু একটার সঙ্গে একটা ডিফারেন্স মনে হচ্ছে। এই ব্যাপারে ক্লিয়ার করে পাস করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বসুন। কিন্তু টোটাল আওয়ার্স 48 আওয়ার্স ইন এ উইক, এটা ঠিক আছে সব জায়গায়। কোনো সময় বলে যে 12, 6, 10.5 hours. It should not be more than 10.5 hours. It will depend on the government. By notification in the official gazette they can do it. এই তিনটা সেকশনে তিন রকম আছে। এখন আপনি বুঝেন চেয়ারম্যান স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় চেয়ারম্যান স্যার, আমরা সবাই বলছি যে ইজ অফ ডুইং লাইফ, ইজ অফ ডুইং বিজনেস। তো ত্রিপুরায় যেন কর্মসংস্থান বাড়ে, পুরো দেশে যেন কর্মসংস্থান বাড়ে এবং ফ্যাক্টরি এস্টাবলিশড হোক, আরও সরলীকরণ হোক, এর জন্যই এই অ্যামেন্ডমেন্ট। দ্য ফ্যাক্টরি ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025 ফ্যাক্টরিজ অ্যাক্ট 1948 সেন্ট্রাল অ্যাক্ট এর সংশোধনী। আমি পুরো ডিটেলসটা বলছি না, উনি যেটা বলছেন শুধু এটারই আমি জবাবটা দিচ্ছি। ত্রিপুরা সরকার নোটিফিকেশন জারি করে দৈনিক কাজের সময় 12 ঘন্টা অবধি করতে পারবে। বর্তমান সময় কি হয়, বর্তমানে 48 ঘন্টা কাজ করার নিয়ম রয়েছে, অর্থাৎ 6-8-48 6 দিন কাজ করবে শ্রমিক এবং প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবে, 48 ঘন্টা ও সপ্তাহে কাজ করবে, এটা নিয়ম রয়েছে। আমরা চাই আমাদের যারা ওয়ার্কাররা আছে তারা যেন আরও বেশি পয়সা রোজগার করতে পারেন, তাদেরকে আর একটু সহজ ব্যবস্থা দেওয়া হোক। এখন সরকার করছে কি এই অ্যামেন্ডমেন্টের পরে উনি তার যদি ইচ্ছা থাকে, অর্থাৎ ওনাকে বাধ্য করা নয়, ওনার ইচ্ছা, যদি ওনার ইচ্ছা থাকে যে আমি 12 ঘন্টা কাজ করব, তাহলে তিনি 12 ঘন্টা কাজ করতে পারবেন এবং তিনি 4 দিনে ওই যে 48 ঘন্টা 4 দিনে তিনি কমপ্লিট করতে পারবেন। 4-12-48 অর্থাৎ 4 দিন সপ্তাহে কাজ করে 48 ঘন্টা কমপ্লিট করতে পারবেন এবং বাকি যে 2 দিন, ওই 2 দিনের সমবেতন তিনি পাবেন। এত একটা মানুষ যদি ভাবেন, আজকের দিনে আমাদের আগরতলা শহরটাকেই যদি দেখি, অনেকগুলো নতুন নতুন শপিং মল এসছে, ম্যাকডোনাল্ডস এসছে, ডমিনোস পিজা এসছে। তো কেউ যদি ভাবে আমি আমাদের বুজ্জংনগর ইন্ডাস্ট্রিতে 4 দিন কাজ করবো 48 ঘন্টা, বাকি 2 দিন আমি
ডমিনোস পিজাতে গিয়ে ডেলিভারি বয়ের কাজ করবে, তো সে দুদিন সেখানে এক্সট্রা রোজগার করতে পারবে। এই যে ইজ অফ ডুইং, মানে অর্থাৎ খুব ইজি সবাই সব কিছু করার, এই সুযোগটা এটাতে করে দেবে। মূল বিষয় হলো এটা, আমাদের কর্মসংস্থান বাড়ানো, ফ্যাক্টরি যারা এন্টারপ্রেনার আছে তারা যেন ইজিতে কাজ করতে পারে। এবং অনেকগুলো ফ্যাক্টরি এরকম এসছে আমাদের এখানেও, ত্রিপুরাতেও শুরু হয়েছে। আমি জানি না আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক গোপালবাবু গিয়েছেন কিনা, আমাদের বুজজংনগরে এরকম অনেক ইন্ডাস্ট্রিজ এসছে যে, এক সেকেন্ড আমি বলে দিচ্ছি, এসছে এমন অনেকগুলো ইন্ডাস্ট্রিজ এসছে যে ইন্ডাস্ট্রিজগুলো অনেক দিন, আজকে হয়তো সেটাকে যদি স্টার্ট দেয় 3 দিন 4 দিন সে মেশিন বন্ধ করা যাবে না, প্রোডাকশন চলতে থাকবে। তো সেই সমস্ত ক্ষেত্রেও এই ধরনের ওয়ার্কার চাই যারা কন্টিনিউ কাজ করতে পারবে, বেশি সময় দেবে। তো সে যদি পয়সা দেয় কোম্পানি, আর তিনি যদি করার ইচ্ছা থাকে তাহলে করতে পারবে। তো মূল বিষয় হলো এই বিলের যতগুলো ধারা আছে এগুলো সবগুলোই ইজি করার জন্য, একটা হচ্ছে এন্টারপ্রেনার যারা ইন্ডাস্ট্রিয়াল তাদেরকেও সুবিধা দেওয়া, আর একটা হলো কর্মচারী যারা আছেন যারা কাজ করেন তাদেরকে সুযোগ দেওয়া, তারা যদি কাজ বেশি করতে চায় তারা করতে পারবে, তাদের ইচ্ছার উপরে নির্ভর করবে, সেই অনুমতি তাদেরকে দেওয়া হয়েছে। এবং সেখানে মহিলা ক্ষমতায়নের কথা বলা হয়েছে যে মহিলারা নাইট ডিউটি করতে পারবে, কিন্তু তাদের সম্মতি নিয়ে এবং তাদের সেফটি সিকিউরিটিকে বজায় রেখে। যিনি তার মহিলাদেরকে দিয়ে রাত্রে কাজ করাবেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ রেস্ট নেওয়ার জায়গা থাকে, বিশ্রামের জায়গা থাকে, শৌচালয়ের ব্যবস্থা থাকে। এগুলো সব সেফটি এবং সিকিউরিটির কথা মাথায় রেখেই তাদেরকে কাজে দিতে হবে এবং তাদের সম্মতি নিয়ে সেটা করতে হবে। 12 ঘন্টাও যারা কাজ করবেন সেই সম্মতি দিয়েই ওনারা কাজ করার সুযোগ পাবে। বলেছেন ইট ইজ নট ম্যান্ডেটরি। এখন শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী প্রস্তাবটি হলো দ্য ফ্যাক্টরি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট 2025 বিবেচনা করব। যারা প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক গৃহীত হবে। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 9 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারাই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারাই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হইল। এখন সবার কার্যসূচি হলো দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল 2025 যা ত্রিপুরা বিল নাম্বার 15 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। that the bill be passed. এখন আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হলো দ্য ফ্যাক্টরিজ ত্রিপুরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল নাম্বার 2025 যা ত্রিপুরা বিল নাম্বার 15 অফ 2025 পাস করা হোক। যারাই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলবেন, যারাই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হল দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্টস 7th অ্যামেন্ডমেন্ট বিল 2025 দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 অফ 2025 এই সভায় বিবেচনা করার জন্য প্রস্তাব করতে আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। মাননীয় চেয়ারম্যান স্যার, notice for the consideration of the Tripura Shop and Establishment 7th Amendment Bill 2025, the Tripura Bill number 16 of 2025. Sir, hereby give notice my intention to move the following motion during the ensuing session of the Tripura Legislative Assembly. That Tripura Shop and Establishment 7th Amendment Bill 2025, the Tripura Bill number 16 of 2025, to be taken into consideration. এখন আমি মাননীয় সদস্যগণকে অনুরোধ করছি যদি কিছু বলার থাকে এই বিল সম্বন্ধে কিছু বলতে পারেন। কেউ নেই, যেহেতু কেউ নেই। আগের বিলটা আর এটা সেম, আগেরটা ফ্যাক্টরির জন্য ছিল, এটা দোকানের জন্য।
এখন সমাদপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিলটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7 অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 অফ 2025 বিবেচনা করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব প্রস্তাবটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। আমি বিলের ধারাগুলি ভোটে দিচ্ছি। বিলের অন্তর্গত 1 নং থেকে 5 নং ধারাগুলি বিলের অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের উক্ত ধারাগুলি বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হবে। এখন বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করার জন্য ভোটে দিচ্ছি। বিলের শিরোনামটি বিলের একটি অংশরূপে গণ্য করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব বিলের শিরোনামটি উক্ত বিলের অংশরূপে সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হয়ে যাবে। এখন সবার কার্যসূচি হল দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7 অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 অফ 2025 পাস করার জন্য প্রস্তাব উত্থাপন। শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি প্রস্তাব উত্থাপন করার জন্য। That the bill is passed. এখন আমি শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি ভোটে দিচ্ছি। প্রস্তাবটি হল দ্য ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট 7 অ্যামেন্ডমেন্ট বিল 2025, দ্য ত্রিপুরা বিল নাম্বার 16 অফ 2025 পাস করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলবেন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন না বলবেন। যেহেতু না বলার কেউ নেই, অতএব আলোচ্য বিলটি সভা কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হল। একটি ঘোষণা। ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা ও নিয়মাবলীর বিধি 361 নং অনুচ্ছেদ অনুসারে বিদ্যুৎ ইত্যাদি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এই হাউসে রাজ্যে TSECL কর্তৃক স্মার্ট মিটার স্থাপনের বিষয়ে একটি বিবৃতি দেবেন বলে লিখিতভাবে বিধানসভাকে জানিয়েছেন। মাননীয় মন্ত্রীকে উক্ত বিষয়ে বিবৃতি প্রদানের জন্য আমি সম্মতি প্রদান করছি। এখন আমি মাননীয় মন্ত্রীকে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। নমস্কার স্যার, আমি আমাদের যে বিধি রয়েছে রুল 361 মোতাবেক আমি একটা রিগার্ডিং দি ইনস্টলেশন অফ স্মার্ট মিটার্স বাই দি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড অ্যাক্রস দি স্টেট in every household as well as in all government and private offices, business establishment and other institutions. এই বিষয়ে আমি স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলাম। পড়ন্ত বেলা অনেকের মেজাজ খিটখিটে, কতটুক কার মাথায় ঢুকবে জানি না, কিন্তু যেহেতু স্টেটমেন্ট কথা বলেছি তা তো বলতেই হবে। আমি 4টা ভাগে ভাগ করব। 1, স্মার্ট মিটার সংক্রান্ত, 2, বিলিং নিয়ে, 3, আমাদের সময় বিদ্যুৎ নিয়ে আমরা কি করেছি, কি স্টেপ নিয়েছি, 4, যদি সময় থাকে PM সূর্যগ্রহণ নিয়ে কিছু বলব। স্যার, বিশ্ববিখ্যাত জীববিজ্ঞানী, উনি জিওলজিস্ট আবার বায়োলজিস্ট, ভূবিজ্ঞানী ডারউইন বলেছেন, ইট ইজ নট দি স্ট্রংগেস্ট অফ দি স্পিসিস দ্যাট সার্ভাইভস, নট দি মোস্ট ইন্টেলিজেন্ট দ্যাট সার্ভাইভস, ইট ইজ দি ওয়ান that is the most adaptable to change. যদি খুব শক্তিমান আমি মানুষ, তাহলে আমি সমাজে বেঁচে থাকতে পারবো। আবার যদি বলি আমি খুব বুদ্ধিমান, সেও বেঁচে থাকতে পারবে। বলছেন না, কেউ বেঁচে থাকতে পারবে না যদি না সময়ের তালে তালে আমি যদি নিজেকে অ্যাডাপ্ট করতে না পারি। কারা কি বলেছে আমি জানি না। কম্পিউটার, ট্যাব, মোবাইল, স্মার্ট ওয়াচ, স্মার্ট রিং, AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, IoT, ইন্টারনেট অফ থিংস, স্মার্ট টিভি, এগুলো
এগুলি হলো নতুন 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 সংস্করণ। এর মধ্যে আবার আছে অ্যাপ, গুগল পে, ফেসবুক, ইনস্টাগ্রাম, জেমিনি, চ্যাট জিপিটি, এগুলি মডার্ন যারা আছে তারা বুঝে। সুদীপবাবু থাকলে ভালো বুঝতো, জিতেনবাবু নেই। এই কথাগুলি কেন বললাম? যদি সময়ের তালে যদি আমি না চলতে পারি তাহলে সমস্যা। এটা কি? এটার নাম হলো ইলেকট্রোমেকানিক্যাল মিটার নাম্বার 1। নাম্বার 2 চলে গেল, এটা স্ট্যাটিক মিটার, এটাও চলে গেল। আমি আগে এনেছি। নাম্বার 3 ইলেকট্রনিক মিটার, 3টা। অপারেশন এইটা স্মার্ট মিটার, দিস ইজ কল্ড স্মার্ট মিটার। এই যে দিনে দিনে এগুলি দেখালাম কেন? আমাদের অনেকের ধারণা না থাকতে পারে যে একটা পর একটা কিভাবে বিবর্তন ধীরে 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 আসে। যারা পুরনো মানুষ জানে, এখানে 1937 ত্রিপুরার কথা বলছে। তখন রাজকীয় রাজ্য ত্রিপুরা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর কিভাবে কারেন্ট দিতেন? ডিজেল জেনারেশন দিয়ে বিদ্যুৎ। আসুন 1949 ইন্ডিয়াতে ঢুকে গেলাম আমরা। 1952 ত্রিপুরা পার্সিক স্টেট কর্তৃক ডিজি ভিত্তিক, এটাও কিন্তু ডিজেল সিস্টেম। 1971 পূর্ণ রাজ্যের মর্যাদা। 1972 পিডব্লিউডি দপ্তরের মধ্যে বিদ্যুৎ ঢুকলো, বিদ্যুৎ সরবরাহটা পিডব্লিউডি দপ্তর নিল। নেক্সট 1984 বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা রাজ্য বিদ্যুৎ নিগম নিল, বিদ্যুৎ দপ্তর নিল। 2004 সাল বিদ্যুৎ নিগম গঠিত হয়। 2005 সাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের কার্যকর শুরু হয়। 2015 সাল টিএসএসিএল থেকে টিপিজিএল রূপান্তরিত হয়। 2023 সাল এবার টিপিজিএল হলো, এবার নতুন করে টিপিটিএল হলো। এবং বর্তমান চাহিদা কত? আজকের চাহিদা 330 থেকে 350 মেগাওয়াট। গ্রাহক কত? 10,31,000। এই একটু আগে যে বললাম, এই যে 4টা সিস্টেম দেখালাম ডিজেল ছাড়া, ইলেকট্রনিক মিটার, মেকানিক্যাল মিটার 1950 থেকে 2000 সালে এগুলি ব্যবহার হতো। এটা কি? এটা হলো অচুম্বকীয় ধাতব ডিস্কটির সাথে আভ্যন্তরীণভাবে সংযোগ, যে মিটারের মধ্যে দিয়ে যে অশক্তির সমান্তরালভাবে ঘুরে। এটা ইঞ্জিনিয়াররা বুঝবে। IS 130 মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে তৈরি হয়। এটাতে কি? বিদ্যুৎ চুরির ঝুঁকি বেশি। নেক্সট কি? নষ্ট হওয়ার ঝুঁকি অধিক। এটা কিভাবে? মিটার রিডারে যেতে হবে, মিটার রিডারকে বাড়িতে যেতে হবে। নেক্সট হচ্ছে 2 নম্বরটা স্ট্যাটিক এনার্জি মিটার, 2000 থেকে 2020 সালের মধ্যে হয়। সময়কাল 2000 সালের গোড়ার দিকে, যেটা বললাম। এটা কি? এবার IS স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে গেল, 13799। আগে বিদ্যুৎ চুরি হতো অধিক, বিদ্যুৎ চুরির ঝুঁকি একটু কম। মিটার রিডারকে বাড়ি যেতে হবে। ইলেকট্রনিক মিটার 2010 থেকে 2020 সালের মধ্যে আছে অটোমেটিক মিটার রিডিং, অটোমেটিক মিটার রিডিং, যার দ্বারা তথ্য সংগ্রহ করা হয়। এবং এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 14697, বিদ্যুৎ চুরির ঝুঁকি আরেকটু কম। এটাতে রিডিং থাকবে, ডাটা সংগ্রহ করা হবে 3 মাস পর্যন্ত, এটা আউট হয়ে যাবে।
যা থাকবে ডাটা 3 মাস পর্যন্ত থাকবে, এবার আউট হয়ে যাবে। এবার আসুন এখন একটা স্মার্ট এনার্জি মিটার, সময়টা 2024 থেকে শুরু হয়েছে এখন অবধি। এটা কি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 16444। এটা হলো বিদ্যুৎ চুরি করা যাবে না। এতক্ষণ বলছিলাম চুরি হচ্ছে, কম কম, এখন আর চুরির কোনো সুবিধা নেই। বিদ্যুতের গুণমান বাড়ায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্টের লোড ব্যালেন্সিং করে, বৈদ্যুতিক শক্তির ব্যবহার রেকর্ড করে, পর্যবেক্ষণ করে, বিলিং এর জন্য টিএসসিএল থেকে তথ্য প্রদান করে, মিটার রিডারকে যেতে হবে না। এই যে জিনিসটা, এটা এই সিস্টেম করে আস্তে আস্তে আসলো। স্যার পার্থক্যটা কি? প্রচলিত মিটার স্মার্ট মিটারের মূল পার্থক্য হলো যোগাযোগ মডিউল। একটা স্মার্ট মিটার হলো উন্নত ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যা বিদ্যুৎ খরচকে নির্ভুলভাবে পরিমাপ করে, বাড়বেও না কমবেও না। যেখানে প্রচলিত মিটার কেবল বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড করে, স্মার্ট মিটারে বিদ্যুতের ইউনিট খরচ রেকর্ড সহ দুই দিকের তথ্য আপনার গ্রাহকও জানবে, টিএসসিএল জানবে, যোগাযোগ ব্যবস্থা থাকে। অর্থাৎ এই পদ্ধতিতে মিটারটি বিদ্যুৎ বিতরণ সংস্থাকে তথ্য বা ডেটা পাঠাতে পারে এবং গ্রহণ করতে পারে। স্মার্ট মিটার নতুন এবং উন্নত প্রযুক্তি। স্মার্ট মিটার সর্বাধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। আগামী দিনে আরও কিছু আসতে পারে, যেটা জিতেনবাবু বলছিল আরও আসতে পারে, যা ভারতীয় আন্তর্জাতিক মান দ্বারা পরীক্ষিত এবং প্রশংসিত। পুরনো মিটারের তুলনায় এর নির্ভুলতা অনেক বেশি, যার ফলে ভোক্তারা প্রকৃত ব্যবহারের ভিত্তিতে বিল পান, কোনো অনুমান বা আনুমানিক হিসাবে বিল নয়। এবার ভোক্তাদের জন্য কি লাভ? নির্ভুল ও সমমত বিল প্রদান, প্রতিদিন প্রতি মুহূর্তে রিয়েল টাইম বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণ করা যাবে। মোবাইলটা ডাকলে সামনে মোবাইল থাকতে পারে, একটু দিয়ে যাবে, এখানে বাইরে লোক দাঁড়িয়ে আছে, তাহলে দিয়ে দেবে। আপনি টিপ দেবেন, আপনি কদ্দুর বিল লোড কদ্দুর আজকের দিনে এই লোড আপনি অ্যাসেস করতে পারবেন। এখন কিন্তু লোড অ্যাসেসমেন্ট করার কোনো সুবিধা নেই। তো বিদ্যুৎ খরচ পর্যবেক্ষণের ফলে বিদ্যুতের ব্যবহার খরচের উপর অধিক নিয়ন্ত্রণে আসে। আমি যদি অযথা বোলিং করি তাহলে এটা থাকবে না। বিদ্যুতের বিলের জন্য মিটার রিডের উপর নির্ভরশীলতা বা অপেক্ষা করার আর কোনো প্রয়োজন নেই। ভোক্তা গৃহে MSN একটা সিরিয়াল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ট্যারিফ সব কিছু থাকবে, কত বিদ্যুতের বিল উঠলো আজকে, মডার্ন ফ্যাসিলিটিস। এবার আসুন, এই যে যেমন আমি উদাহরণ দিয়ে বলতে পারবো সুবিধা হবে, যেমন আমাজন, আমরা জিনিস ক্রয় করি, সেই জিনিস কোথায় আছে এটা ওনারা খুব ভালো জানেন। আমি তো এত টেকনিক্যাল না, আমি তো ওল্ড মডেল। আমি একটা আমাজন অর্ডার দিলাম, আজকের দিন আমি এখানে বলতে পারবো দিল্লি থেকে এখন মালটা কোথায় আছে, বোম্বে, কলকাতা, ত্রিপুরা, ওই তো আমাদের সান্ত্বনা মাতার আসছে, মানে মডার্ন। তো সেই জিনিস কোথায় আছে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে পুরোপুরি জানতে পারবেন, পুরোপুরি জানতে পারবেন। শুধু এটা নয়, বিদ্যুৎ খরচ এবং ভোক্তা গৃহে যেটা বলছিলাম ডিসকম, এবার বিদ্যুৎ নিগমের কি অর্থ, ম্যানুয়াল মিটার রিডিং এর আনার প্রয়োজন হয় না, অপারেশনাল খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং। আজকের দিনে কিশোর বাবুর বাড়িতে কতটুকু বিল, কত লোড, আই ডোন্ট নো। আপনি যে 4টা ফ্যান লাগিয়ে দিলেন, 4টা এসি লাগিয়ে দিলেন, দপ্তর জানে না, কিভাবে আমি অ্যাসেস করবো? এটার মধ্যে লোড আসে চলে যাবে, ওনার কাছেও থাকবে, আপনার কাছেও থাকবে। এবার ওই যে আমাদের ট্রান্সফরমার, ওটার মধ্যেও কিন্তু স্মার্ট মিটার থাকবে, এখন যেটা নেই।
তাহলে ওই এলাকায় কতটুকু লোড, এই যে বলছেন ট্রান্সফরমার চলে গেছে, তো যাবেই তো ট্রান্সফরমার কত লোড ওই এলাকার, সেই অনুযায়ী দপ্তর সাথে সাথে গিয়ে সেখানে ট্রান্সফরমার চেঞ্জ করে দেবে। ম্যানুয়াল মিটার রিডিং আনার প্রয়োজন হয় না, অপারেশন খরচ কমে যায়, উন্নত গ্রিড ম্যানেজমেন্ট, লোড ব্যালেন্সিং, রাজস্ব সংগ্রহের উন্নতি এবং ক্ষতি হ্রাস, এবং ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় কর্তৃক রিভান ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম এর অধীন স্মার্ট মিটার স্থাপন একটি জাতীয় কর্মসূচি। এটা কিন্তু ন্যাশনাল স্কিম এবং এটি ভারতের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রত্যেক রাজ্য সরকারের সাথে খবর নেবেন ফোন করে, প্রত্যেক রাজ্য সরকারের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চুক্তি হয়েছে, চুক্তি সব রাজ্য করেছে। নানা ধরনের যেমন জিএসটি বিল সম্পূর্ণ একটু আগে বলেছে, ওইখানে খবর কি আছে না নিয়ে এখানে চিৎকার করলে হবে না। তো এখানে তাহলে এটার উদ্দেশ্য কি? উন্নত বিলিং, রাজস্ব সংগ্রহ বৃদ্ধি করে, এনার্জি বা বিদ্যুৎ শক্তির আয় এবং ব্যয়ের হিসাব রাখতে সাহায্য করে, বিদ্যুৎ চুরি হ্রাস করে, আগেই বলেছি। প্রতিদিন প্রতি মুহূর্তের জন্য ইম্পর্টেন্ট সামল বাবু রিয়েল টাইম বিদ্যুৎ খরচের তথ্য পাওয়ার সুবিধা আছে। বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নতি ঘটায়, প্রিপেড পেমেন্টের সুবিধা আছে। সারা ভারতবর্ষে আজকে স্মার্ট মিটার স্থাপন দ্রুত গতিতে এগিয়ে চলছে। 31/8/2005 পর্যন্ত সারা ভারতে 3,99,07,060টা স্মার্ট মিটার স্থাপন করা হয়েছে। ডেইলি এটা চলছে এবং আপনারা জানেন এই স্মার্ট মিটার এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে, এর জন্য কোনো পয়সা দেওয়া হয় না, এটা স্মার্ট মিটার ফ্রি। এবং এখানে যেটা বলছি, গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বিতরণ সাবস্টেশনে কোনো ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট হলে একটি স্মার্ট মিটার সক্রিয়ভাবে অটোমেটিক্যালি টিএসসিসিএল এর নিয়ন্ত্রণ সার্ভারে সতর্কতা পাঠায় এবং টিএসসিসিএল নেটওয়ার্ক অপারেশন কাম মনিটরিং সিস্টেম এনওএমসি বলে বিদ্যুৎ সরবরাহের একটি ত্রুটি বা বিদ্যুৎ বিভ্রাট জানতে পারবেন এবং টিএসসিসিএল এর বক্তাও জানতে পারবে, দুজনে জানতে পারবেন। এবং মোবাইল অ্যাপে একটু আগে যেটা দেখেছি, মোবাইল অ্যাপে আপনাকে পাবেন। এবার এটার যে অন্যান্য সুবিধা, এনার্জি অ্যাকাউন্টিং, নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা। আজকে সিমলাতে কতটুকু লোড লাগবে এই মুহূর্তে আমি কিন্তু বলতে পারছি না, সেই জন্য আমরা বলি মোহনপুরে কত লাগবে আই ডোন্ট নো। তাহলে এখানে এনার্জি অ্যাকাউন্টিং, নির্দিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ সঠিকভাবে পরিমাপ করা যাবে। লোড ম্যানেজমেন্ট, সে এলাকার বিদ্যুতের চাহিদা সহজে বোঝা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। এবং ডিটির বিকলতা হ্রাস, লোড পর্যবেক্ষণের মাধ্যমে অতিরিক্ত লোড ফেজ ভারসাম্য থাকলে ট্রান্সফরমার ব্যর্থতা প্রতিরোধ করবে। অতিরিক্ত লোড বা ভারসাম্যহীনতার কারণে ট্রান্সফরমার বিকল হওয়ার সম্ভাবনা আছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারবে। ট্রান্সফরমারেও আমরা যেটা বলছি, কারেন্ট নেই, এই ট্রান্সফরমার কারেন্ট নেই। ট্রান্সফরমার যেটা ছোটটা আছে বাড়িঘরে যায়, এটা 11 kV। এই যে ওইটার মধ্যে কারেন্ট আছে কিনা না আছে দপ্তর অটোমেটিকলি জানতে পারবে। তো আমরা কত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমরা বলি না এত ঘন্টা পাওয়ার দিচ্ছি, আমি বললে হবে না। দিল্লির থেকে প্রত্যেক রাজ্যের প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কোথায় কোন দিন কত বিদ্যুৎ চলছে, কত ঘন্টা দিচ্ছে, সব কিন্তু ডাটা রয়েছে। স্যার, বেশি বিল বিতর্ক একটা প্রশ্ন উঠেছে, এটা আমি পরে আসবো, একটু পরে বুঝতে পারবেন আপনারা। তো আমরা এই যে লেটেস্ট জিনিসগুলি যেটা এখন বলছে অনেকে কম উঠে, বেশি, অনেকে আবার বলছে কম উঠে, কম উঠবে না। এবং 23টা সাপ্তাহিক পত্রিকা এটা প্রসারিত হয়েছে, টোটাল 13টা দৈনিক পত্রিকায়। আপনাদের যে একটা আছে পত্রিকা সেটা না, ত্রিপুরা দর্পণ সহ সব যতটা দৈনিক সংবাদ দৈনিক পত্রিকা আছে সবগুলিতে পাবলিশ করা হয়েছে এবং 23টা সাপ্তাহিক পত্রিকা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এবং আপনারা জানলে দেখবেন কেউ কেউ বলছেন এটা বাধ্যতামূলক কিনা। ইলেকট্রিসিটি অ্যাক্ট
না থাকলে কপি আছে পাঠিয়ে দেব। ইলেকট্রিসিটি একটা পরিষ্কার কথা বলছি, সারা ভারতবর্ষ প্রত্যেক রাজ্য এগ্রিমেন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে, করতেই হবে, ম্যান্ডেটরি, না হলে কি হবে সেটাও আছে। প্রথম এই আইনটা যখন আছে, ফর প্রপার অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট ইন দি generation, transmission and distribution or trading of electricity, the authority may direct the installation of meters by installation of meter, অন্য কিছু বলে না। প্রথম যে সেকশন 52 অনলি মিটার ছিল, যে মিটার লাগাতে হবে। এবার এটাতেই পাওয়ার দিয়ে দিয়েছে 177 powers of authority to make regulations. The authority may, by notification, make regulations consistent with this act and the rules generally to carry out the provisions of the act. অথরিটিটাকে এই বইয়ের প্রথম দিকে চলে যেতে হবে। এই অথরিটি হলো সেন্ট্রাল ইলেকট্রিসিটি। এবার সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, এই সেন্ট্রাল ইলেকট্রিসিটি নোটিফিকেশন, এই বইতে বলছে মিটার, এই বইতে আবার বলে দিয়েছে অথরিটিকে আমি পাওয়ার দিয়ে দিলাম, সে যে কোনো সময় রেগুলেশন করতে পারবে। এইবার রেগুলেশন করলো 28 ফেব্রুয়ারি 2022, বলে দিল of section 550 by read with section C subsection 2 section 177 ও যেগুলি বললাম যে তারা করতে পারবে। They shall come into force on the date of their publication in the official gazette. যদি এরকম নোটিফিকেশন দেয় তাহলে করতে হবে। এইবার বলছে কি দেখেন, all consumers in areas with communication network shall be supplied electricity with smart meter। লড়তে পারবেন না, লড়ার শুরু করেন। Working in prepayment made conforming the relevant IS within the time limits as specified by the central government, পরিষ্কার আইন। যদি না করেন কি হবে? এবার যদি না হয়, কোন কনজিউমার যদি কমিশনে যায়, এই দেখুন কমিশনের জায়গায় কি হবে, no connection shall be given without a meter and such meter shall be the smart prepayment meter or prepayment meter. Any exception to the smart meter prepayment shall be to be duly approved by the commission. যদি তুমি না দিলে না কেন জবাবদিহি করতে হবে TSCL কে। ইট ইজ এ আইন, সারা দেশ গ্রহণ করছে, আমার জন্য একার সিস্টেম না। তো এখানে যে আমরা যে কথাগুলি বলছি স্যার, এখানে আমাদের যে টাইম লিমিটটা হলো কতদিনের মধ্যে করতে হবে। এগ্রিমেন্ট, সব রাজ্যের জন্য এগ্রিমেন্ট আছে। এগ্রিমেন্ট আছে 31/3/2028 পর্যন্ত আমরা এগুলি করতে হবে। আগে ছিল 26, এটাকে টাইম বাড়িয়ে দিয়েছে 31/28। এবার জিতেন ভাই বলছিল জানাইছে না, মাইকিং যে করছে, সংবাদপত্র হকারদের মাধ্যমে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ, ফটো দেখুন, সব সংবাদপত্র হকাররা ডিস্ট্রিবিউট করছে প্রত্যেক বাড়ি বাড়িয়ে তাদের পত্রিকার সাথে সাথে। বাড়ি বাড়ি প্রচার, বক্তাদের সাথে আলাপচারিতা কিভাবে করছে। এরকম হ্যান্ডবিল প্রত্যেক জায়গায় পৌঁছানো হয়েছে, এই যে জিনিসগুলি, এবং আমাদের রাজ্যে এই পর্যন্ত 15 তারিখ পর্যন্ত, আজকে 21 তারিখ, 1,06,973 জন দিয়েছে।
কোনো জায়গায় পরিষ্কার, এখানে আমাদের দপ্তরের লোকরা রয়েছে, এখানে কোনো জায়গায় জোর করে কোনো স্মার্ট মিটার লাগানো যাবে না। আমি জানি টুডে টুমোরো সবাই লাগাবে, কিন্তু কোনো মতেই জোর করে নয়, তাকে বোঝাতে হবে ইট ইজ নট দি প্রবলেম, ইট ইজ এ ক্রিয়েটেড প্রবলেম। প্রবলেম সৃষ্টি করা হয়েছে, এটা প্রবলেমটা অটোমেটিক প্রবলেম নয়। তো এই যে জিনিসগুলি বলছি, অনেকে বলবেন যে যে স্যার সময় বলছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছে লম্বা করেন না, ছোট করেন, এই জন্য স্মার্ট মিটার আমার অনেক আছে, তবু এটা যাব না। বিলিং এর কথা কইছিল, রাজ্যের বিলিং উঠে দুই 2010-11 থেকে 17-18 পর্যন্ত যারা ছিল তারা কত বিদ্যুতের রেট বাড়াইছে, কত পার্সেন্ট? 100.12%। 10-11 তো কত? 46%। 12-13 11-12 করেন নাই, 12-13 তো কত? 7.75%। 13-14 তো কত? 40.45%। 14-15 তো কত? 5.83%। টোটাল 100.12%। কইতে পারেন যে এটা আপনি কই পেলেন? আপনার মন গড়া কথা। দৈনিক সংবাদ 62% বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত 2010। বাদ দেন, দৈনিক সংবাদ সন্ধান তাদের পছন্দ হইত না। ডেইলি দেশের কথা বলছে, আমরা কত বাড়ালাম পার ইউনিট? 10 পয়েন্ট সামথিং। নো, এক মিনিট দেখাচ্ছি, 77 পয়সা আমরা বাড়াচ্ছি ইউনিট। এবার আমি পার্সেন্টেজ যাব না। আপনারা কত বাড়িয়েছেন? প্রতি ইউনিটে 1 টাকা 40। এবার আপনাদের পত্রিকা কি বলছে? হিসাবে গৃহস্থলের বিদ্যুৎ দাম বেড়েছে 62%। ডেলি দেশের, যেটা আপনারা মহাভারত মনে করেন। সোমবার বিদ্যুৎ ভবনে বিদ্যুতের এই দাম বৃদ্ধির ঘোষণা দেন কেন্দ্রীয় সরকার। প্রতি 1000 ঘন কিউবিক মিটার গ্যাসের দাম একভাবে 2376 টাকা থেকে বাড়িয়ে 5153 টাকা করেছে। অথচ রাজ্যের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের 93% গ্যাস। ডেলি দেশের কথা। রাজ্য বিদ্যুৎ নিগম অস্বাভাবিক হারে বর্ধিত গ্যাসের এই দামের ব্যবহার আর বহন করতে পারছিল না। তবে এটা বিদ্যুতের মাশুল হিসেবে বাড়ানো হয়নি। বর্ধিত গ্যাসের দামের সঙ্গে সাযুজ্য রাখতে গিয়ে জ্বালানি ব্যয় ভারসাম্য আনার জন্য এই দাম বাড়ানো হয়েছে। 1 সেপ্টেম্বর 2010 থেকে কার্যকর করা হবে বর্ধিত এই দাম। এবং বলছে নিজস্ব উৎপাদনের পাশাপাশি বহিরাজ্য থেকে রাজ্যে যে বিদ্যুৎ আনেন তারও অধিকাংশ গ্যাস ভিত্তিক প্রকল্প বিদ্যুৎ। গ্যাসের দাম বৃদ্ধির ফলে সেখান থেকেও কিনতে হচ্ছে অতিরিক্ত দামে বিদ্যুৎ। এবং এখানেই বলা আছে কেন বাড়ানো হয়েছে? 2010 থেকে ডলারের দামের সাথে লিঙ্ক করে দিয়েছে। আগে ছিল না, 2010-এর আগে এটা ছিল না। ডলারের দাম যেরকম বাড়বে টাকা সেরকম কমবে, টাকার ভ্যালুর সাথে লিঙ্ক। এই আপনাদের পত্রিকা এগুলি সব লেখা হয়েছে। তো 2010-এ ডলারের সাথে টাকার অঙ্ক কি? $1 = 45.72। আর আমরা যে 2023 82, আপনার সাথে ডলার লিঙ্ক থাকলে আপনি করতে পারবেন। আমারটা আমরা তো করিনি। ওই 2010 থেকে আপনাদের শেখানো পথেই যাচ্ছে। তো এই যে বলছি, তারপরেও
আপনি যদি দেখেন আমরা কিন্তু একের পর এক ডলারের দাম বাড়ার পরেও 18-19 সরকার এসেছে, 1 পয়সা বাড়ানো হয়নি। 19-20 1 পয়সা বাড়ানো হয়নি। 20-21 -2.34। 21-22 বাড়ানো হয়নি। 22-23 বাড়ানো হয়নি, 0। 23-24 7%। 24-25 7.15%। 25-26 10%। অস্বাভাবিক মানে গ্যাসের দাম ডলারের সাথে লিঙ্কের কারণে একটার সাথে একটা মিলিয়ে থাকলে চলবে না। আপনি করলে রাজনীলা, আমি করলে ক্যারেক্টার ডিলার। আপনি বাড়াতে পারবেন, ডলারের সাথে আপনি দাম বলছেন, আপনার মধ্যে বলছে, আপনার সরকার বলছে, দপ্তরের লোক বলছে। তো এই যে জিনিসগুলি আমি আপনাদের বলতে চাই যে ডলার একটু প্লিজ এই দেখেন আমরা যেটা বলছিলাম আপনাদের যে 2010-এর বলছে যে 2010-এ বলছে ডলারের দাম বাড়ানোর ফলে মূল্য গ্যাসের আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়ে গেছে, সেই জন্য আমি দাম বাড়ালাম। আপনি কত ইউনিট বাড়ালেন? 1.44 1 টাকা 44 পয়সা। পরপর আমি অনলি 77 পয়সা। তো আমি যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন বেশিক্ষণ বলার দরকার নেই, শুধু বাস্তবটা তুলে ধরার জন্য আমি এই যারা হাউজে আছেন তাদেরকে বলবো, আমরা আজকে আমরা জানেন আমি অশোক বাবুকে ধন্যবাদ জানাই, হাউজে নাই আমরা কি কি করেছি জানা দরকার। 132 কেভি সাবস্টেশন ত্রিপুরাতে কটা ছিল? 12টা। এখন কয়টা? 20। আরো কটা চলছে? আরো 2টার কাজ চলছে। 132 কেভি লাইন কত রূপ ছিল? 485 কিলোমিটার। এখন কত? 986 কিলোমিটার। আরো কত কাজ চলছে? 102 সার্কিট কিলোমিটার। 33 কেভি সাবস্টেশন কটা ছিল? 44। এখন কত? 75। আরো 18টা চলছে। ইনোভেশন অনেকগুলো হতে যাচ্ছে। 33 কেভি লাইন 896 কিলোমিটার ছিল, আজকে কত? 1436 কিলোমিটার। আরো কত চলছে? 212 কিলোমিটার। 11 কেভি এইচটি লাইন কত ছিল? 15,748। এখন কত? 19,972। এলটি লাইন কত ছিল? 22,888। এখন কত? 34,135 সার্কিট কিলোমিটার। ডিস্ট্রিবিউশন সাবস্টেশন যেখান থেকে বাড়ি ঘরে যায় 11 কেভি কত? 15,583। এখন কত? 21,598। আন্ডারগ্রাউন্ড কেবল কত ছিল আগে? 95 কিলোমিটার। এখন কত? 571 কিলোমিটার। আরো এই আগরতলা কর্পোরেশন এলাকা, ঘুমলুম এবং উদয়পুর এবং ধর্মনগর, এই 4টা জায়গাকে টোটাল আন্ডারগ্রাউন্ড করার জন্য অলরেডি আমরা ডিপিআর আলোচনা করেছি, ডিপিআর এর কাজ চলছে। কভার কন্ডাক্টর ও জল বৃষ্টি আসলে যে লাইন চলে যায়, কভার কন্ডাক্টর আগে কত ছিল? 0। এখন কত? 1236 কিলোমিটার। আরো কত চলছে? 360 কিলোমিটার। এবি কেবল বিদ্যুৎ চুরি আগে কত? 1200 কিলোমিটার। এখন কত? 10,172 কিলোমিটার শুধু এবি কেবল। তো আরো জানার দরকার। আপনার বাড়ি সোনামুড়া খুব ইম্পর্টেন্ট জানার কথা। আমি অনিবাই বাবু, সুদীপ বাবু তার মতো ইঞ্জিনিয়ার না। আমাদের রাজ্যে কারেন্ট কোত্থেকে আসে? গ্যাসের থেকে। আর আসেনি কিছু না, একটু ছিল ডম্বুরে।
শেষের পথে। তাহলে গ্যাসের অবস্থা কি? রুকিয়াতে 63 মেগাওয়াট হওয়ার কথা, কত হচ্ছে? 19 মেগাওয়াট। কেন? মাটির তলে গ্যাস নাই। সবল নিশ্চয়ই বুঝবেন। পালাকানা 726 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত? 520 মেগাওয়াট। আমরা পাচ্ছি কত? 196 পাওয়ার কথা, পাচ্ছি কত? 111 মেগাওয়াট। রামচন্দ্রনগর, কারণ ওই গ্যাস নেই নিচে, প্রত্যেক করবে ওরা। রামচন্দ্রনগর 135 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে কত? 80 মেগাওয়াট। আমরা পাওয়ার কথা 17%, 2356 মেগাওয়াট, 23.56 পাওয়ার কথা, পাচ্ছি 9। বরগুড়া আমরা পাওয়ার কথা, গ্যাস নেই, দিতে পারছি না। মনারচক 101 মেগাওয়াট হওয়ার কথা, হচ্ছে 60 মেগাওয়াট। এই যে জিনিসগুলি রুকিয়া, এখন আমরা কি করছি? রুকিয়ার যে 63 মেগাওয়াট হওয়ার কথা, এডিবি থেকে পয়সা নিয়ে কম্বাইন্ড সাইকেল গ্যাস টারবাইন টেকনোলজি ব্যবহার করে সেম গ্যাস দিয়ে যেন ডাবল প্রোডাকশন করা যায়, 120 মেগাওয়াট করা যায় এই প্ল্যানে। ভূমি পূজা আপনাকে নিমন্ত্রণ করব, ওই বর্তমানে আপনাদের ভূমি পূজা হবে। এর মধ্যে আপনার দেওয়ালি দেখবেন 120 মেগাওয়াট করতে যাচ্ছি আমরা, বর্তমানে কাজ শুরু হয়েছে। ছামনুতে 800 মেগাওয়াটের পাম্প স্টোরেজের প্ল্যানিং নর্থ ইস্টে কোথাও নেই। অলরেডি এনএসপির সাথে কথা বলে ডিপিআর এর কাজ চলছে। ব্যাটারি এনার্জি স্টোরেজ আমরা করতে যাচ্ছি। এই যে আমরা পিএম সূর্য করে কাজ লাগাচ্ছেন, স্টোর করে রাখতে হবে, তো এই জন্য এটাও করতে যাচ্ছি এনএটিসির সহযোগিতায়। ড্রোন টেকনিক মেকানিজম আমি বলি না, আপনারা পছন্দ, আমি ইয়াকে খুব পছন্দ। এই আমাদের বক্সনগরে দবাজ্য একটাকে প্রণাম করেছি, ওনাকে বিশ্বপতিকে প্রণাম করতে গিয়েছি। সে গিয়ে নিজে হুকলাইন করে দিয়েছে, এবং পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত প্রধান দল বেঁধে গিয়ে ধরিয়ে দিয়েছে। তো ড্রোন মেকানিজম করতে যাচ্ছি, অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারের মধ্যে হবে। এখন যার বাড়িতে হুকলাইন লাগাবে, এটা ধরা পড়বে। ওই স্মার্ট মিটার এই জন্য বিরোধিতা হয়, একটা অংশে সবাই বিরোধিতা করে না, নতুবা 1,07,000 কাউকে বাড়ি জোর করে করি নাই। আমরা লাইফ লাইন মেনটেন্যান্স ওয়ার্ক, এখন কিন্তু কারেন্ট চলে গেলে লাইন কেটে দিতে হয় ঠিক করতে গেলে, এটাকে বলে লাইফ লাইন মেনটেন্যান্স ওয়ার্ক করতে যাচ্ছে। অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা যাতে লাইন কেটে আর যাতে করা না যায় সেই জন্য। এবার টাওয়ার লাইন বিকল হয়ে গেল, ওই যে একবার হয়েছিল কুমারঘাটের কাছে, ইমার্জেন্সি রেস্টোরেশন সিস্টেমের জন্য টেন্ডার হয়ে গেছে। আমরা রাজ্যে 45টা ভেহিকেল চার্জিং স্টেশন করতে যাচ্ছি। সূর্যমণিনগরে 400 কেভি সাবস্টেশন ত্রিপুরাতে নেই। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী টাকার ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে আমরা করতে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ড কোম্পানির কাজ শুরু হয়েছে, একটু আগে বলেছি। গোমতী নদী যেটা বলছেন ডম্বুর ফ্লাডে যেটা ক্ষতি হয়েছে, এখন 11 মেগাওয়াট 10 থেকে 11 মেগাওয়াট করতে যাচ্ছি এনএসপিসি এবং বেলের সহযোগিতা, এবং এটা অলরেডি আমরা করতে যাচ্ছি। সমস্ত সরকারি অফিসে রুফটপ সোলার সব, যেহেতু গ্যাস না কি করবো আমি, রতনাথ মিটিয়ে তো লাভ হবে না, গ্যাস কি করবে, কারেন্ট করতে দেবো। রুফটপ সোলার সমস্ত সরকারি অফিসে, আগরতলা বেতি রেখে সেটা করবে, আগরতলা বেতি রেখে যেটা সেটা করবে টাটা, আর আগরতলাটা করবে আমাদের আগরতলাটা করবে ট্রেডা, আর একটা করবে আমাদের টিএসসিসিএল। তো রেলওয়ে লাইন কিছুদিন পরে আসবে, দেখবেন ইলেকট্রিক লাইন, যত সময় লাগবে তত কম সময়। 271 কিলোমিটার রেলওয়ে ব্রডগেজ লাইন পুরোপুরি ইলেকট্রিফাইড হয়ে গেছে আমাদের রাজ্যে। তো গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন, অক্সিজেনকে ভাগ করে হাইড্রোজেনকে আলাদা করবে, করে অক্সিজেনকে হাসপাতালে পাঠাবে, হাইড্রোজেনকে পাওয়ার করার জন্য আমাদের
নতুন করে চিন্তা চর্চা করছি। এবং বজ্রপাতের সময় যাতে পাওয়ার লাইন ঠিক থাকে সেই জন্য আমরা ট্রান্সমিশন লাইনের মধ্যে সার্চ অ্যারেস্টার টেকনোলজি করতে যাচ্ছি। মানুষ বিনামূল্যে যাতে পেতে পারে, বিনামূল্যে যাতে বিদ্যুৎ পেতে পারে, সেই জন্য আমরা পিএম সূর্যঘর প্রধানমন্ত্রী ড্রিম প্রজেক্ট আগামী 2 বছরের মধ্যে 50,000 গ্রাহক, আমাদের 10 লাখ গ্রাহক, ডোমেস্টিক আছে 7 লক্ষের মতো ধরন লাগাতে যাচ্ছে। এবং আমি অশোকবাবুকে নিয়েছে, আমি নিয়েছি, এরকম অনেকের নাম আছে, অনেকে দিয়েছে, ওই হাত উঠিয়ে দিয়েছে, অনেকে লাগাচ্ছে। এটা ওর থেকে আমি 1 পয়সা লাগবে না, আমার কথা বলছি, আমি এরকম না। 13 থেকে 18,000 টাকা বিল উঠত, জানেন এখন কত উঠে? 0। উল্টা প্রত্যেক মাসে মাসে কোনো মাসে 700 টাকা, কোনো মাসে 800 টাকা, কোনো মাসে 900 টাকা উল্টো পাচ্ছি। অশোকবাবু ধন্যবাদ জানাই, ওনার বাড়িতে এটা লাগিয়েছে। তো আজকে এই জিনিসটি ভাবতে হবে। তো আমি, আপনারা জানেন যে আজকে আমাদের আজকে কি পজিশন আছে বিদ্যুতের জানেন? সব চার্ট আছে। দিল্লিতে কত ঘন্টা কারেন্ট পায়? যে আমাদের যে এনএফএমএস সিস্টেম 24 ঘন্টা কারেন্ট পায়। দিল্লি সহ 4টা স্টেটে 24 ঘন্টা কারেন্ট পায়। অন্ধ্রপ্রদেশ সহ ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত 23 ঘন্টা 54 মিনিট কারেন্ট পায়। সেকেন্ড থার্ড আসাম, চণ্ডীগড়, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ থার্ড 23 ঘন্টা 48 মিনিট। আমরা কত? 23 ঘন্টা 42 মিনিট কারেন্ট দিচ্ছি। আপনি বললে তো হবে না, ইউ গো উইথ, আরে ভাই আপনি শুনুন না কথা, আমি জানি কোনটা বলবেন, আমি কিছু না বলছি। এনএফএমএস ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম, আমি বললে হবে না, এখান থেকে ডাইরেক্ট খবরাখবর নিচ্ছে। এখন আমাদের ইডিস ব্যাগ 22-23 গ্রামে 19 ঘন্টা 42 মিনিট, 23-24 22 ঘন্টা 58 মিনিট গ্রামে, 24-25 23 ঘন্টা 26 মিনিট, 25-26 একটু কমে গেল, কারণ আমাদের যে ফ্লাড হয়েছিল সেটা আমাদের কতগুলি প্রবলেম হয়েছে। আর মানে 23 ঘন্টা 54 মিনিট 22-23, 23-24 23 ঘন্টা 42 মিনিট। এটা আমার নয়, আমি যে এনএফএমএস যেটা আছে এটাতে গেলে আমরা তো এক্সপার্ট, দীপঙ্কর বাবু তো এক্সপার্ট আছে, দেখবেন যে ত্রিপুরাতে কতক্ষণ কারেন্ট পাবে। এটা আমার দেখা না ভাই, তো দিল্লিটা ভুল, কেরালাটা ভুল, তাহলে কেরালাটা ভুল। আর শুনুন প্লিজ, তো আজকে ঠিক আছে, এখন আমার বক্তব্য হলো, আমি মাননীয় মুখ্যমন্ত্রী বলায় আমি শর্ট করেছি, এমন কিন্তু একটা জিনিস দাঁড়ান একটু বুঝছে ফাইলই দেখি। মোহনপুরটা, হ্যাঁ নিশ্চয় বলবো, মোহনপুর বলে দিচ্ছি আগে, সুবিধা হবে আপনার। মোহনপুর আগে হতো, দেখেন ডেভেলপমেন্ট হচ্ছে, এটাই পার্থক্য। নতুন ত্রিপুরা, নতুন ভারত। মোহনপুর আগে দিত 27 জনে, আসুন মে মাসে বেড়ে গেল 30 জনে, জুন মাসে 31 জনে, জুলাই মাসে 36 জনে, ডে বাই ডে ইনক্রিজ। আপনার সোনামুড়ার খবর কি? সোনামুড়া, এই তো সোনামুড়া পেয়ে গেছে। ডাইরেক্ট কাটালিয়া কতজনে বিদ্যুতের বিল দেয় ভাই? 23 জনে। 23 ভাগ্যবালা, এখন 27-এ উঠছে, 27.58%। সোনামুড়া আমরা ভালো কম্পারেটিভলি 45, এখন 47 হয়েছে, 49 পর্যন্ত উঠাইছি, ভালো। আপনারা সবাই সহযোগিতা করছেন। নলচর 31%, এখন বেড়ে হয়েছে 45%। সব সহযোগিতা করতে হবে,
আপনি দিবেন টোটাল। যদি বলি আজকে আগরতলা কি, আগরতলা তারা খেপে গেছে। আগরতলা বনমালীপুর 80.08% কারেন্ট দিচ্ছে। আর লেটেস্ট একদম লোয়েস্ট যেটা 14% কমনা 14% দিয়ে বিদ্যুৎ নিগম চলবে। তারপরেও সরকার হেল্প করছে বলে কারেন্ট দিচ্ছে। গত 2-3টা পূজায় 3টা পূজায় এবং ফ্লাডের সময় আমি তাদের স্যালুট জানাই। ডুব দিয়ে দিয়ে ফ্লাডের সময় বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ করছে। গত পূজার সবার ছুটি আছে, বিদ্যুৎ নিগমের কর্মীদের ছুটি নেই। এবং ওই দিনও ব্লাস্ট হয়ে কৈলাস শহরে 2 জন আহত, একজন শিলচরে, একজন আগরতলায়। কিন্তু তাদেরকে যদি মারি আমরা, বেশিরভাগ কর্মী কোথাকার, যার যার এলাকার বেশিরভাগ কর্মী। কাকে পাচ্ছেন, কাকে আহত করছেন? আজকে এই জিনিসগুলি ভাবতে হবে। তো আমি যেমন পূজার সময় আমাদের গতবার পূজা কত দরকার ছিল, 360 to 380 মেগাওয়াট। এবার আরো বাড়বে, ডিমান্ড বেড়ে গেছে 380 থেকে 400 মেগাওয়াট। আমরা সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, অনেকে বলবেন কারেন্ট চলে গেল করে। কারেন্ট কেন যায় শুনুন একটু। মাঝে মধ্যে কারেন্ট কেন যায়? ঝড়, বৃষ্টি, বজ্রপাত, গাছের ডাল যদি পড়ে পাওয়ার কাট হয়। লোডশেডিং না, পাওয়ার কাট হয়। ওভারলোড হলে পাওয়ার কাট হয়, ট্রান্সফরমার পুড়ে যায়, লাইন গলে যায়। বিদ্যুৎ চুরি হলে ওভারলোড হয়, তখন পাওয়ার কাট হয়। ট্রান্সফরমার ব্রেকডাউন হলে পাওয়ার কাট হয়। জাম্পারিং ছুটে যেতে পারে, তখন ইমার্জেন্সি লাইন কাট করতে হয় জাম্পারিং জোড়া লাগানোর জন্য। এগুলি লাগবে। এই জন্য স্মার্ট মিটার। এই যে আমি দেখালাম আপনাকে, আপনি জানেন, আপনি সিস্টেম ইয়া জানেন। আগে কেরম ভাবে, যারা আগরতলা শহরে থাকেন তাদের বলছি, গ্যাসের লাইন আগে কেমন হইতো আইডিয়া আছে কারো? গ্যাসের লাইন ছিল ইনিশিয়ালি যখন বিলিং সিস্টেম ছিল, মাসে মাসে নিত 300 টাকা করে। সেকেন্ড 425-এর পর, এবার 425-এর পর আগে কোনো মিটার টিটার ছিল না গ্যাসে। এরপরে মিটারিং ইমপ্লিমেন্টেশন 2010 থেকে 12, 10-11 থেকে TNGCL began the process of installation gas meters in residential households. 2012-তে all existing consumer connection had been successfully converted to meter connections. এরপরে meter billing TNGCL developed and introduced own it is our software system তাদের নিজেদের মধ্যে, এবং ডিজাইন দি ম্যানেজ মিটার রিগার্ডিং দি বিলিং। এরপর টাইপ অফ মিটার ইউজ, এরপর আস্তে আস্তে ডিজিটাল না, এখনো যারা আছে ডিজিটাল না, এখন যারা নতুন করে ভাবছে ডিজিটালে যেতে হবে। ওই যে প্রথম আমি বলছিলাম যে বিদ্যুৎ যখন যখন তখন তখন করতে হবে, এবং সারা ভারতবর্ষে একটু আগে বলেছি আপনি প্রায় 4 কোটি। কোন জায়গা বলবেন, কোন রাজ্যে? কংগ্রেস শাসিত রাজ্যে আসছে রেকর্ড দেখুন, টিপ দিন মোবাইলে। কেরালা কন্ট্রাক্ট করেছে, দেখুন কন্ট্রাক্ট সই করেছে এভরিবডি। অলরেডি শুরু করে দিয়েছে এবং টাইম লিমিট, এবং সবচেয়ে বেশি কোনো কোনো জায়গায় 100%, কোনো কোনো জায়গায় 100% আমাদের। আমরা কেন সোলার দিকে যাচ্ছি? হাইড্রো প্রজেক্টে 1 মেগাওয়াট যদি বিদ্যুৎ উৎপাদন করতে হয় কত টাকা লাগে জানেন? 7 কোটি 1 মেগাওয়াট। গ্যাস থার্মাল প্রজেক্ট যেটা আমরা গ্যাসের মাধ্যমে 5 কোটি লাগে 1 মেগাওয়াট। সোলার যদি করি মাত্র 4 কোটি। এর মধ্যে 900-র উপরে সোলার বসে দিয়েছে, সোলার প্ল্যান্ট বসেছে মানুষের PM সূর্যগর। 3 মেগাওয়াটের উপরে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আজকে। ইচ্ছা করলে এই সোলারের মাধ্যমে সিমনা বিধানসভা কেন্দ্র আমরা কাভার করতে পারি, যদি আমরা সবাই PM সূর্যগর। কেন চুরি করব?
কেন আমার নামের পিছনে চুরির নামটা থাকবে? হোয়াট? আমি তো বলেছি এখানে তো অন্তত 15-16 জন লাগিয়েছে, অশোকবাবু লাগিয়েছে, কেন লাগালেন না? কি অসুবিধা? টাকা নেই, ব্যাংক আছে, দিচ্ছে, ওপেনলি দিচ্ছে। কাউকে ফোন করেছে দপ্তর থেকে, তাদেরকে বলা হয়েছে, কেন লাগাচ্ছেন না? যদি প্ল্যান থাকে সরকারকে সাবঅর্ডিনেট করবে, এটা অন্য জিনিস, এটা আমার কিছু করার নেই। তো আমি আপনাদের বলবো, আপনাদের আমলে কি হয়েছে সেগুলো আমি মোটামুটি বলেছি। সবগুলি বলতে গেলে প্রচুর টাইম লাগবে, সেগুলি আমি বললাম না। আজকে স্মার্ট মিটার অত্যন্ত প্রয়োজনীয়, তবু বলছি নেগেটিভ করবেন না। আমরা বলে দিয়েছি না, যারা জোর করবে, যারা নিতে চাইবে না। এবং জানেন আমরা বলেছি, কারো সন্দেহ হলো, খুব ভালো লেগেছে সুদীপবাবু ইঞ্জিনিয়ার মনোজের জন্য বলতে পেরেছে, বলছে আমার মনে হয় কারো যেন সন্দেহ হয়েছে আমাদের এই মিটারের পাশে আগের মিটারটা রাখি, যদি দেখা যায় ভুল তাহলে ভুল। বলেননি তো এসব কথা? as because he is engineer, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং যে ধরনের ইঞ্জিনিয়ার মানে সে তার কনসেপশন ক্লিয়ার থাকবে। আমি বলে দেবো এটা 2 নম্বরই। আমার টিএসসিসি আসন তো দেখি, ভারতবর্ষের যে কোনো বিজ্ঞানীকে আনুন, পলিটিক্যাল না, বিজ্ঞানীকে আনুন, প্রমাণ করে দিন দিস মিটার ইজ রং, এবং বলতে পারেন এই হঠাৎ করে বিল কেন ওঠানামা করেছে। কারণ যখন মানুষ ঘরে যেত, সব মানুষ অসাধু নয়, কারো আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বলছে আমার মিটারটা একটু কমিয়ে দাও। এখন যখন রিপোর্ট কম দিল, কম বিল দিয়েছে। এখন যখন স্মার্ট মিটার লেগে গেছে, পুরানো হিসাব সবটা টান পড়েছে, ওই যে ফাঁকি দিয়েছে। তো কেউ যদি বলে যে কিরম, আমি তো ওই আমার কাছে গিয়েছিল শৈলেনবাবু, যে উনি আমার কাছে কইছে এটা ভুল, পর যদিও উনি বলছে পরবর্তী সময় সরি, এর সস্তা রাজনীতি করতে আসবো না। এবং আমরা তো কোনোদিন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বের যে সরকার, কোথাও হেরেছি, ঝাড়খণ্ডে হেরেছি, আমরা বলেছি ইভিএম এ গন্ডগোল। এরা যারা বলে তারা বলে, কোনোদিন বলবে না। আর বিরোধিতা করে কোনো লাভ হইতো না, সব মানুষ গ্রহণ করা আরম্ভ করছে, জোর করে করবো না। এটা কমিটমেন্ট এই সরকার জনগণের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে স্লো করুন, আগে সরকার অফিসগুলি লাগান, ধীরে ধীরে বুঝতে পারছে। এমন সবাই ফোন করছে, কোনো কাউন্সিলর ফোন করছে, বলছে আমাদের লাগিয়ে দিন, আমরা স্ক্যান করে নেব। তো আমি বলবো যে স্মার্ট মিটার এটা আধুনিক পদ্ধতি, এবং আধুনিক পদ্ধতি বলেই যেহেতু আর অনেকবার বলছে কাউরে জানে না, জানেন আপনি কমিশন যখন বিল বাড়ায় মানুষের জানায় না। প্রতিবাদী কলম, সন্দন, ত্রিপুরা টাইমস, ত্রিপুরা দর্পণ, ত্রিপুরা অবজারভার, ত্রিপুরা ভবিষ্যৎ, দৈনিক সংবাদ, যে বিদ্যুৎ বিল বাড়ানো হবে, অ্যাডভার্টাইজমেন্ট, কারা আপত্তি আছে সারা মানুষ করতো, রাস্তা রুকো করে, মন্ত্রী কোনো বলে ফেরত দিছে। এত প্রচারের পরে কজন আইসি জানেননি? এত অ্যাডভার্টাইজমেন্ট পরে 3 জন। কে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, আর কে অনুপ ভৌমিক এনলাইটিং ফাউন্ডেশন, আর কে মীর কান্তি দেব ফর্মার প্রেসিডেন্ট অফ ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। একটা লোক গেলেন না কেন? এরা জনগণের স্বার্থ দেখেন, একজনই গেলেন না কেন? এই কমিশন তুমি বানাতে পারবে না, কেন গেলেন না? শুনি একটু, কেন গেলেন না? সস্তা রাজনীতিটা বন্ধ করতে হবে।
গেল না, এত পত্রিকা, সব পত্রিকা উঠলো, অ্যাডভার্টাইজমেন্ট দিল, 3 জন গিয়েছে বলেছে, যার যার অভিমত দিয়েছে, এরপরে কমিশন যেটা ভালো মনে করেছে করেছে। তো আমি আর এই জন্যই আমি আপনাকে বলেছি, আইনটা যে বলছি, আইনটা যদি অসুবিধা হয় গোপালবাবুর চেম্বার বা আপনার চেম্বার আমি যেতে রাজি আছি। ত্রিপুরার বিখ্যাত অ্যাডভোকেটকে নিয়ে আসুন, আমি তো এত বড় অ্যাডভোকেট না, এটা দেখাই দিব, উত্তর দিতে পারলে সরি বলুন, কিছু করার নেই। এবং না দিলে বরঞ্চ কনজিউমার যদি কমপ্লেন করে তাকে দিতে হবে। এই জন্যই এই যে স্মার্ট মিটার নূতন গ্রহণ করুন, আপনার না বললেও গ্রহণ করবে সবাই। যদি গ্রহণ না করেন, আমরা ছন্দ কি আছে, আগে মিটার লেগে রেখে দিন, এটাও যদি কাটতেন আমি হ্যাপি হতাম যে দীপঙ্কর বাবু আমার এই লাইটের সাথে একটা লাগিয়ে দিন তো, যেমন আমার সন্দেহ হয়েছে, আপনাদের কথা শুনে আমার সন্দেহ হয়েছে, বিভ্রান্ত হয়েছে, লাগিয়ে দিয়েছে। এটার একটা মিল সেমলি সেম। ওই যে বলছেন বিদ্যুৎ বিল উঠে, বিল বেশি উঠে না, এতদিন যে যারা যারা ফাঁকি দিয়েছে, যখন স্মার্ট মিটার অতীতটা দিয়ে টান দিয়েছে, এরপরে কারো সন্দেহ থাকলে মনিটরিং সিস্টেম আছে। আর এই মনিটরিং, এই বর্তমান স্মার্ট মিটারে টোটাল মনিটরিং সিস্টেম সব আছে। তারপরও 1,07,000 মানুষ কি বুর্বক? 1,07,000 মানুষ না, 1,07,000 পরিবার স্মার্ট মিটার লাগিয়েছে, আরো দেরি হচ্ছে। তারপরে দপ্তরকে নির্দেশ দিয়েছে জোর করবেন না, কারণ একটা চক্র আছে তাদের ভুল বোঝাচ্ছে। এবং যারা চুরি করতে, বৈধ গ্রাহক কখনো এটা আপত্তি করবে না, অবৈধ যারা এটাকে প্রশ্ন দেবে, সেটাকে প্রশ্ন দেওয়ার ফলে বিভ্রান্ত সৃষ্টি হবে। তো সবাইকে বলবো, আর বিদ্যুৎ চুরি বন্ধ করুন, হেল্প করুন। আমরা তো অনেক টাকা করেছি, আমি তো ধন্যবাদ জানাই এমএলএ-কে, আপনি এখানে করুন, 2-4টা ধরে দিন, আমাদের এই বিশ্বজিৎ বর্মা ধরে দিয়েছে। আর দায়িত্ব নেই, শুধু স্বরাষ্ট্র দপ্তর, সব বিদ্যুৎ দপ্তর, অমুক দপ্তর, আমরা 12 জন মন্ত্রী মাত্র, 60 জন এমএলএ। আমরা যদি যার যার এলাকায় আমরা সঠিকভাবে কাজ করি, এই যে বিদ্যুতের বিল বা বিদ্যুৎ যে ধীরে ধীরে মানুষ দিচ্ছে, এটা সবাই সুফলের কারণে। এবং অন্যান্য শাখা সংগঠন যা আছে আপনাদের, তাদেরকেও সহযোগিতা করতে পারবেন। আর যদি এরপরে বুঝতে হয়, আমি তাতে এক্সপার্ট নই, আমি যতটুকু বুঝেছি, আসবেন এবং আসলে ভালো করে ইঞ্জিনিয়াররা বুঝিয়ে দেবেন। ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। ডিসকাশন বলবেন কিছু? হ্যাঁ, বই দেখুন। A statement may be made by a minister on a matter of public importance with the consent of the speaker, but no question shall be asked at the time of statement is made. ঠিক আছে, উত্তর দেওয়ার সুবিধা আছে, ঠিক আছে, কিন্তু কি বলবেন এই বিষয়ে? বলবেন না, এই বিষয়ে বলতে পারবেন না, এই বিষয়ে তো এই বিষয়ে কিছু বিষয় না, কিছু না, এটা সুবিধাই নাই, সুবিধাই পরে। তাহলে তো আপনার একটা, আরে ভাই আপনি বই দেখেন না, আপনি বই দেখেন, আরে আমার তো বই দেখেন না, বিধানসভা আইনের জায়গা, এখানে আইন তৈরি হয় না, এটা পারবেন না। Discussion on a matter of urgent public importance for short duration. Please, আচ্ছা স্যার, আমার রাখবেন একটু, আরে শুনে, আরে প্লিজ স্যার, যাই না, আমি জানি, বসেন না, জায়গায় বসেন। আরে ভাই রাখেন না স্যার, কি এমন স্যার, কি আরে বসেন না স্যার, তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, কি মাননীয় অধ্যক্ষ মহোদয়, কি হলো এইখানে কেন বসেন না? বলবে তো, দেবে তো, জান না মিনিস্টার কি বলছে শুনবেন তো স্যার। তাদের না স্যার, আবার পুরানো কালচার শুরু
বললেন, বসেন না প্লিজ, বসেন না। আরে ঠিক আছে, হবে তো হবে, বসেন 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 না, হবে তো, বসেন না প্লিজ, যান না প্লিজ প্লিজ স্যার, প্লিজ যান স্যার, বলবো প্রয়োজন হলে দেবো, দেবেন না কেন স্যার? বসেন স্যার, আমার কোনো আপত্তি নেই, প্লিজ। ঠিক আছে, মন্ত্রীর আপত্তি নেই। উনি যদি বলেন, আপনি যদি ওনারা যদি বেআইনি কাজ করতে চান, একজন বলেন না না, ওনারা যদি বেআইনি কাজ করতে চান জানতে আমি জানেন না, এই তো আরে কোন কথা চোট্টামি ছাড়েন না শ্যামল বাবু। এখন তো আপনারা চলে যাচ্ছেন কেন? এটা কি সিস্টেম নাকি? দেখছেন তো বাহানা পাইছে, বাহানা। এই জন্য আমি জানি এটা বলছিলাম এরা কোনোদিন শিক্ষা গ্রহণ করবে না, শিক্ষা গ্রহণ কোনোদিন করবে না। এই হচ্ছে পরিস্থিতি। ঠিক আছে, চলে গেলে তো আর কিছু করার নেই। ওনাদেরকে সময় দেওয়া হয়েছে, মন্ত্রী বলেছে বলার জন্য, তারপরও চলে গেছে। স্যার, একটা বক্তব্য হলো, আমরা কি স্যার কিছু বলতে পারবো? আপনি তো সারাদিনই বলছেন, বলতে পারবেন না কেন? আপনি তো সারাদিনই বলছেন, এইভাবে কেন কথা বলেন? আমরা কি বলতে পারি? আপনাকে তো আমি সারাদিনই সুযোগ দিলাম। থ্যাংক ইউ মিস্টার। এইভাবে কথা বললে তো হবে না স্যার। আমি আপনাকে একটি কথা বলছি, রতনবাবু যেভাবে বলেছে একটা বিউটিফুলি উনি ডেসক্রাইব করেছে, কিন্তু এই যে সুন্দরভাবে আপনি বলেছেন, বিং এ টিচার, আই ওয়াজ হিয়ারিং এজ এ স্টুডেন্ট, কিন্তু আপনি যারা এখানে নেই তাদেরকে প্রশংসা করেছেন, ভালো, অনেকদিন একসঙ্গে কাজ করেছেন। তো ব্যাপারটা হলো, যদি এত সুন্দরই হবে তাহলে পশ্চিমবাংলায় কেন আপনারা এটার বিরোধিতা করছেন? আমার কয়েকটা প্রশ্ন জেগেছে মনে। আপনার কথা শুনে, আপনার দুধে ময়লা আছে, আপনার ভাষণে কোনো ময়লা নেই। আপনি বলেছেন সেকশন 55(2) সেন্ট্রাল ইলেকট্রিসিটি অ্যাক্ট, এখানে আছে মে ডাইরেক্ট, নট সেল। আমি আপনাকে কিছু কিছু নোট করেছি, আমি অজ্ঞ মানুষ, কথাটা শোনে। কিন্তু বক্তব্য হলো, আপনি যে বলেছেন বিদ্যুৎ যেমন হাইড্রো ইলেকট্রিসিটি, এটা আপনি বলেছেন আস্তে আস্তে বন্ধ হয়েছে। বন্ধ হয়েছে কেন? হুই ইজ রেসপন্সিবল? আপনারাও 7 বছর আছেন, কেন এটার মধ্যে চালু করলেন না, আরো বাড়ালেন না? ইউ আর রেসপন্সিবল, ইউ আর টু টেক দ্য রেসপন্সিবিলিটি। অ্যানাদার থিং স্যার, এখানে রতনবাবু এক জায়গায় বলেছেন অল কনজিউমার শ্যাল বি সাপ্লাইড উইথ স্মার্ট মিটার, এখানে বলেছে, কিন্তু এটাতে শ্যাল বি মানে নতুন কানেকশন আমার মনে হচ্ছে। জানি না আপনি কি বোঝাতে চাইছেন। এটা ম্যান্ডেটারি, মুখ্যমন্ত্রী একটা সুন্দর কথা বলেছে, উনি অ্যাডভোকেট নাও হয়, ওই যখন একটা বিলের ব্যাপারে বলেছে নট ম্যান্ডেটারি, ওই যে লেবারদের 12 আওয়ার্স 9 আওয়ার্স একটা কন্ট্রিবিউশন ছিল। আমি একটা কথা বলছি স্যার, যদি স্মার্ট মিটার এতই ভালো হবে, তাইলে যেহেতু একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, আমি অনুরোধ করব বিদ্যুৎ মন্ত্রীকে যে কনজিউমার ফোরাম আছে, ইঞ্জিনিয়ার আছে, আমিও ইঞ্জিনিয়ার, এদের নিয়ে একটু বসে আলোচনা করে আপনি সমাধান করার দরকার মনে হচ্ছে। একটা ডিসকাস তো হয়েছে, মোর অর লেস যারা ওয়ার্কআউট করেছে তাদের একটা পার্সেন্টেজ আছে, আমাদের নাহলে কম। আমরা 3 জন আছি, 2 জন নেই, রতন বাবু, আমি আপনাকে বলি, আপনি এখানে থাকলেন না 4 জন হতেন, এখন 31 না 32 হয়েছে, এটা কথা না, এইভাবে বলবেন না। আপনাকে আমি প্রশংসা করে বলছি, আপনি একটা যে কোনো জিনিসকে সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট উপস্থাপন করতে পারেন, এই কোয়ালিটিটা আপনার আছে। কিন্তু আপনি একটা কথা মনে রাখবেন, তাইলে আমি পত্রিকায় দেখেছি এক ভদ্রমহিলা ঝাঁটা নিয়ে আপনার বিদ্যুৎ নিগম অফিসে গেছি। কেন? এক ভদ্রলোক আপনার এই রিক্সা পোলার ভাই, ওর 700 টাকা উঠতো আর 20,000 টাকা উঠেছে, ও মারতে গিয়েছে। কেন? এগুলি আপনি দেখতে হবে। দেখুন, আপনি যেভাবে বলেছেন আমি ধরে নিচ্ছি ফর দ্য আর্গুমেন্ট সেক ইউ আর রাইট, কিন্তু এই প্রবলেমগুলি হচ্ছে কেন? তাইলে আপনি একটা কাজ করবেন, কাইন্ডলি
পশ্চিমবাংলার আপনাদের যে কাউন্টার পার্ট আছে, ওই যে বিজেপি করে, এটা প্রায় 12 কোটি লোকের বাস, ওখানে কেন বিরোধিতা করছে স্মার্ট মিটারের, এটা একটু বলুন। আমি যেটা বলছি স্যার, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ব্যাপারটা হলো আমি কিন্তু এখানে আপনি বলেছেন বনমালীপুরে হাইয়েস্ট দিচ্ছে 82 না 83% আপনাদের। আমরা স্যার সরকারকে সহযোগিতা করা জনগণের কর্তব্য, কিন্তু আপনারও রেসপন্সিবিলিটি আপনারা ডিসচার্জ করতে হবে, আপনার রেসপন্সিবিলিটি। দেখুন, ইউ আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বিদ্যুতে। আমি মাঝে মাঝে আপনাকেও টেলিফোন করি যখন যাই। একটা কথা মনে রাখবেন রতনবাবু, আপনি ভালো কাজ করলে নিশ্চয়ই প্রশংসা পাবেন। আপনি ভালো বলেছেন, প্রশংসা করছেন, কিন্তু এখন গ্রামে গঞ্জে যে পত্রপত্রিকা বলেছেন, আপনি যেখানে বিজ্ঞাপন দিয়েছেন, এগুলিতে লিখছে 7 দিন বিদ্যুৎ নেই, 5 দিন নেই, 4 দিন নেই। এটা যদি ভুল লিখে থাকে, আপনি ডিফামেশন কেস করুন তাদের বিরুদ্ধে। তাইলে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে এত পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন, তারপরে পত্রিকাগুলি কেন লিখছে? আমি আপনাকে বলি, আমার মনে হয়, দেখুন কোথাও যেন একটু ফাঁক রয়ে গেছে। আপনি যে হুক লাইনগুলি একটু দেখুন, বিদ্যুতের দাম বাড়ানোর জন্য টোটালিং এর মধ্যে আপনি রেট ফিক্স করা হয়, আপনার বিদ্যুৎ কনজামশন কত হয়েছে, এটার মধ্যে ইউনিট কত, এই দিয়ে টাকা করা। আমার মনে হচ্ছে, আমি জানি না, আমি বিদ্যুৎ আপনার মন্ত্রীও ছিলাম, কিন্তু ব্যাপারটা হলো হুক লাইনের অবস্থাটা আপনি বলেননি। কত হুক লাইন আছে এখন, কিন্তু আপনারকে আমি কৃতিত্ব দিই, কিছু লোক কাজ পেয়েছে। আগে কেবল লাইন ছিল না, এখন সবাই বাড়িতে কেবল লাইন নিচ্ছে। বিদ্যুৎ সম্পর্কে আপনি যেটা বলেছেন অত্যন্ত প্রণিধানযোগ্য। আমি আপনাকে শেষ করেন, এটা ঠিক স্যার, এমনি তো শেষ করে দিয়েছেন, সব চলে গেছে। এখন বক্তব্য হলো, আপনি বিদ্যুতের দাম বাড়াননি, কিন্তু মানুষের মিটারে বিদ্যুতের দাম বাড়ছে। দ্বিতীয় কথা, আমি যেটা দেখেছি, ইফ আই এম নট রং, এখানে স্মার্ট মিটার দিচ্ছেন, এটার বিলও প্রতি মাসে মাসে করছে। হোয়াট ইজ দ্য রিজন? তাই গভর্নমেন্ট থেকে দাও, আপনি যেহেতু বিদ্যুৎ একটা নিগম, আপনার ফ্রি অফ কস্ট মিটার দিন, তারপরে মানুষ থেকে চার্জ নিন। একটা লোক 700 টাকা উঠতো, এখন যদি 20,000 টাকা উঠে, 3,000 টাকা, 5,000 টাকা উঠে, কি করে দেয়? এটা একটা রদ হয়ে গেছে। এটাকে রদ করতে গেলে এখন মনে হয়, আমি মাননীয় লিডার অফ দ্য হাউস এখানে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, এই কনজিউমারদের সঙ্গে বসে, ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসে এটা একটা সলিউশন করুন। আপনি অল ইন্ডিয়ার সঙ্গে ত্রিপুরাকে বলবেন না, কারণ ত্রিপুরা রাজ্য একটা রিমোটেস্ট কর্নার, এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কিছু নেই, শুধু ইন্ডাস্ট্রি কি ওই চাকরির জন্য মানুষ এই করে। আমি অনুরোধ করবো, এই স্মার্ট মিটারকে ইন্ট্রোডিউস করার আগে ইট শুড বি এক্সামিন, এবং এটা হার্ডলি আপনি এটা করতে হবে। আগে আমরা আতঙ্কিত থাকতাম কখন বিদ্যুৎ যাবে, এখন আতঙ্কিত কখন আসবে, সবসময় যেতেই থাকে। আমি যেটা বলছি, প্লিজ রিথিঙ্ক রতন বাবু, আমি লিডার অফ দ্য হাউসকে বলছি, মিটারটা এখন আপাতত ঠিক আছে, এক্সামিন করুন। আবার স্যার, আপনার তো পয়সা লাগে না বিদ্যুতের, আমি বুঝছি। আরে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ গোপাল বাবু। ডিসকাশন on a matter of urgent public importance for short duration. সবার পরবর্তী কার্যসূচি হলো ডিসকাশন অন এ ম্যাটার অফ আর্জেন্ট পাবলিক ইম্পর্টেন্স ফর শর্ট ডিউরেশন। আজকের কার্যসূচিতে একটি শর্ট ডিসকাশন নোটিশ আছে। শর্ট ডিসকাশন নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা। নোটিশটির বিষয়বস্তু হল, ত্রিপুরা রাজ্যের জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং তীব্রমতা রাজনৈতিক দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে ত্রিপুরা বিধানসভা কার্য পরিচালনা নিয়মাবলী বিধি রুল 63 অনুসারে এই আলোচনা 1 ঘন্টার সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আমি মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মাকে
অনুরোধ করছি নোটিশটির উপর আলোচনা শুরু করার জন্য। মাননীয় স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার সুযোগ দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে ত্রিপুরা রাজ্যের জনজাতি জনগণের সামগ্রিক উন্নয়ন লক্ষ্যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ত্রিপুরা মাঠা রাজনৈতিক দলের মধ্যে দিল্লিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের অগ্রগতি। মাননীয় স্পিকার স্যার, এই চুক্তি যখন দিল্লিতে স্বরাষ্ট্র দপ্তরের হলঘরে স্বাক্ষরিত হয়েছিল, তখন কেন্দ্রের ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহজি ছিলেন, ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রফেসর ডক্টর মানিক শাহ ছিলেন আমাদের ট্রাইবাল ডেভেলপমেন্ট মিনিস্টার বিকাশ দেববর্মা মহোদয়, ছিলেন আমাদের মন্ত্রী শুক্লাচরণ মৈতিয়া মহোদয় সহ চিফ সেক্রেটারি এবং অন্যান্য অফিসারবৃন্দ। চুক্তি আজকের দিনে স্বাক্ষর হওয়ার আজকের দিন পর্যন্ত 16 মাস 20 দিন হয়েছে। এই সম্পর্কে অগ্রগতি কি হয়েছে আমরা জানতে পারিনি, তাই এই ডিসকাশনের জন্য নোটিশটা দেওয়া হয়েছিল। আমি চুক্তির বিষয়বস্তুটা এখানে কিছু বলবো, আমি সবটা পড়ব না। এখানে বলা হয়েছে হিস্টোরি, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স ডেভেলপমেন্ট, আইডেন্টিটি, কালচার, ল্যাঙ্গুয়েজ, এক্সেট্রা। রাজা বিচন্দ্র মাণিক্য বাহাদুরের সময়, এবং এটা মহারানী ভিক্টোরিয়ার নামে এই হসপিটালটা এস্টাবলিশ করা হয়েছে 1903 সালে। 1990 সনে এর নাম পরিবর্তন করা হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল। এখন যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যে হসপিটালটা আছে আগে, এটা অকেজো ফেলে রাখা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এখানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল হোক, বড় করে হোক, যেটা নিগ্রিমস শিলংয়ে যেটা আছে মেঘালয়ে, এটার মতন বড় করে হোক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু সেই রাজ আমলে নির্মিত এবং কুইন ভিক্টোরিয়ার নামে যে হসপিটালটা, সেটা পরিবর্তন করাটা, নাম পরিবর্তন করাটা আমি মনে করি এটা ইতিহাসকে মুছে দেওয়ার একটা চক্রান্ত চলছে। শুধু ওই সময় না, 1990 সন না, পরবর্তীকালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন হয়েছে। আমি এভাবে ইতিহাস যদি বলতে যাই অনেক হব। আর একটা আমি বলবো অমরপুর, এটা মহারাজা অমর মাণিক্যের সময় এই অমরপুরের নামটা করা হয়েছে। 1577 থেকে 1586 পর্যন্ত মানে রাজত্ব ছিলেন। এখনো অমরপুর দিঘি দাঁড়িয়ে আছে ওইখানে। অমরপুরের রাজন্য স্মৃতি বিজড়িত পাকা বাড়ি অসংরক্ষিত বহু আছে। এখানে মহারাজার
একটা স্ট্যাচু থাকার কথা, থাকলে ভালো হইতো, ইতিহাস থাকতো, কিন্তু মহারাজার অমর মানিকের এখানে নেই। সেখানে একটি কলেজ হয়েছে বামফ্রন্টের আমলে, নাম দেওয়া হয়েছে আদিত্য মল্ল বর্মনের কলেজ। এই আদিত্য মল্ল বর্মন কে আমি জানি না, উনি ত্রিপুরায় না ভারতবর্ষের লোক কিনা আমি জানি না, তবে শুনেছি উনি তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের একজন কবি, বিখ্যাত কবি। তার নামে কেন ওইখানে করা হয়েছে আমি জানি না, কিন্তু ধীরে ধীরে কৌশলে মহারাজার অমর মানিকের নামটা মুছে দেওয়ার একটা চক্রান্ত বলে আমি মনে করি। এইভাবে ত্রিপুরা এই যে আস্তাবল, এটা নাম পরিবর্তন করে এখন করা হয়েছে কি স্বামী বিবেকানন্দ ময়দান। আমাদের রাজবাড়ি 1350 বছর রাজত্বের কাহিনী, অজন্তা প্রাসাদের সামনে সূর্য সেন এবং ক্ষুদিরাম বসুর স্ট্যাচু সেখানে বসানো হয়েছে। ওনাদেরকে বসানো হোক আলাদা, কিন্তু এখানে মহারাজা অন্তত 20 মহারাজার বীর বিক্রম এবং মহারানী রিজেন্ট কাঞ্চন প্রভা দেবীর স্ট্যাচু থাকার ছিল। কারণ এই যে অজন্তা প্রাসাদ তার রাজ আমলে নির্মিত হয়েছিল। এইভাবে ইতিহাস, সেই জন্য আমাদের চুক্তির সময় রাখা হয়েছে ইতিহাস। এই ইতিহাসটা রক্ষা করার জন্য এই পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের জানা নেই, সেটা জানার জন্যই এই শর্ট ডিসকাশনটা আমি চিঠি দিয়েছিলাম। তারপর আছে ল্যান্ড রাইটস, জমির অধিকার, সেই বিস্তারিত আমি বলবো না। ত্রিপুরা ভূমি রাজস্ব ভূমি সংস্কার আইন এটা সংশোধন করে আমাদের এখানকার ভূমিপুত্রদের যে জমির অধিকার সেটা খর্ব করা হয়েছিল। সেটা বলতে গেলে অনেক সময় নেবে, আমি বলবো না। তবে এডিসি এলাকার জমি বন্দোবস্ত এবং বনভূমির জমির পাত্তা দেওয়ার জন্য আমাদের তৃতীয় এডিসি কাউন্সিলকে 2 বছর আগে একটা বিল পাস করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল। এটা ভুল ত্রুটি আছে কিনা আমি জানি না। মাননীয় সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, সেটা হচ্ছে রাজ্যপালের কাছে যদি কোনো বিল পাঠানো হয় 4 মাসের ভিতরে সেটা অনুমোদন করে দিতে হবে, নতুবা বিলটা ফেরত দিতে হবে। কিন্তু আমাদের সেই বিল রাজ্য সরকারের কাছে পরে আসে বলে আমরা জানতে পেরেছি। যদি ত্রুটি থাকে সেটা ফেরত পাঠানো হতে পারে, ফেরতও পাঠানো হয়নি, সেটা রাজ্যপালের কাছেও পাঠানো হয়নি। কী কারণে, কী রিজনে এটা এভাবে ফাইলবন্দি করে রাখা হয়েছে সেটা আমরা জানতে পারিনি। তাই আমাদের এই যে চুক্তি ল্যান্ড রাইটসের কথা বলা হয়েছে, আমরা সবাই মিলে ত্রিপুরার সমস্যা সমাধানের জন্য তো এই চুক্তি, অনেক জনগণের আন্দোলনের পরে এই চুক্তিটা হয়েছে। শুধু তাই নয়, বামফ্রন্ট আমলে খাস জমি এডিসি এলাকার ভিতরে অনেক প্রচুর খাস জমি এখনো পড়ে আছে। ত্রিপ্রাসাদের জমি বন্দোবস্ত করার জন্য বা রেজিস্টার করার জন্য তেমনটা সহজ ছিল না। বামফ্রন্ট সরকার কি করলো, একটা নোটিফিকেশন বাইর করে যে এটা 2 গন্ডা বা 3 গন্ডার বসতি বাড়ি করার বেশি কেউ রেজিস্টার করতে পারবে না। সেই অর্ডিন্যান্সটা এখন উঠাই দেওয়া, ফলে অনেক ত্রিপুরাসা নিজেদের দখলে জমি রাখলেও তাদের কাগজপত্রে তারা মালিকানা না। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি বলবো এই বিষয়ে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে এটা আমি জানতে চাই। পলিটিক্যাল রাইটসের কথা এখানে বলা হয়েছে। পলিটিক্যাল রাইটসের কথা বললে আমরা বলতে হবে অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার। এডিসি এলাকার
125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে, যেটা আমাদের এই পবিত্র বিধানসভায় পাস করে পাঠানো হয়েছিল দিল্লিতে। এটা শুধু আজকে আমরা উঠেছি বলে না, এটা বর্তমান যে শাসক দল বিজেপির ম্যানিফেস্টোতে 2018-2023 ছিল, এডিসির হাতে ক্ষমতা প্রদান করা। আমি এখানে কিছু প্রতিশ্রুতির এটাও আমি এখানে নিয়ে আসি ফ্যাক্স করে, এখানে আছে। এটা 7 বছর ক্ষমতায়, কিন্তু সংসদে এই বিলটা উঠছে না। এই ব্যাপারে কি অগ্রগতি হয়েছে আমাদের কিছু জানা নেই। যতটুকু জানতে পেরেছি, সেই বিল পাস হলে এডিসি এলাকায় যে বর্তমান যে 28টা সেটা বেড়ে 44টা হবে এবং নমিনেটেড 6টা হবে, টোটাল 50টা। তা পলিটিক্যাল রাইটস যদি আমরা বলি, তাহলে এটা তো যে সাংবিধানিক যেটা অধিকার, এটা সংসদে কেন এখনো বিল পাস হচ্ছে না, বিষয়টা বা আমাদের রাজ্য সরকারের কাছে কি আছে তথ্য, সেটাই আমরা জানতে চাই। এবং এছাড়াও আমাদের ত্রিপুরার বিধানসভায় আরও সিট কিছু বাড়িয়ে দেওয়া যায়, যেগুলি আমাদের কিছু কিছু এলাকায় আমাদের মেজরিটি আছে, বা সেটা ডিলিমিটেশনের মাধ্যমে করা যায়, কিন্তু করা হচ্ছে না। 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস না করেও যদি মন্ত্রিসভা চায়, ক্যাবিনেট যদি চায়, তাহলে এডিসির হাতে কিছু কিছু ক্ষমতা ক্যাবিনেট ডিসিশন করে হস্তান্তর করতে পারে, কিন্তু করা হচ্ছে না। আজকে এডিসি এলাকার কথা আমরা বলি, এডিসি এলাকার তীব্রামতের হাতে ক্ষমতা, উন্নয়ন হচ্ছে না। আমরা 3 বছর কাছাকাছি আমি এমএলএ হয়েছি। এডিসি এলাকার সমস্ত কাজ রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত হয়। আপনি ব্লকে যান, সব লাইন ডিপার্টমেন্টের কাজ ব্লকের মাধ্যমে হয়, কাজগুলি সব এডিসি ভিলেজ কমিটিগুলিতে হয়। এডিসি এলাকার কোনো ক্ষমতা নাই। পিডব্লিউডি কাজ বলে, আরডি কাজ বলে, সমস্ত কাজ এডিসি এলাকার কোনো ক্ষমতা নাই। তাই আমি বলবো যে আমাদের যে পলিটিক্যাল রাইটস হিসাবে 125 অ্যামেন্ডমেন্ট বিলটা এটা তাড়াতাড়ি সংসদে বিল পাস করে এডিসির হাতে, শুধু ত্রিপুরা না, সারা উত্তর পূর্বাঞ্চল যত অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে সেখানে ক্ষমতা প্রদান করার ব্যবস্থা করা হোক। বিশেষ করে ত্রিপুরাটা খুবই জরুরি হয়ে পড়েছে। এই বিষয়ে আমি জানতে চাইব কি অগ্রগতি আছে, সেটা যেন স্পষ্ট করে জানানো হয়। ইকোনমিক্স ডেভেলপমেন্ট, আর্থিক উন্নয়নের জন্য আমরা বলি, বিশেষ করে জনজাতিদের, আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী উনিও প্রায় সময় বলেন যে জনজাতিদের উন্নয়ন ছাড়া ত্রিপুরা রাজ্য কখনো উন্নয়ন হবে না। আমি ওনার এই বক্তব্যে আমি প্রশংসা করি। কিন্তু এডিসি এলাকায় কি আছে? ত্রিপুরায় যত ইন্ডাস্ট্রি আছে, ক্ষুদ্র হয় বড় হোক, সব এডিসির বাইরে। এডিসি এলাকায় সবচেয়ে বেশি কি উৎপাদন হয়? রাবার বেস করে সেখানে ফ্যাক্টরি খোলা যায়, কিন্তু খোলা হয়নি, সব এডিসির বাইরে। ব্যাম্বু বেস করে ফ্যাক্টরি খোলা যায়, সেটাও খোলা হয়নি। পাইনঅ্যাপেল, জ্যাকফ্রুট বেস ফ্যাক্টরি, সেটাও যদি ইনিশিয়েটিভ করা যায়। হ্যান্ডিক্রাফটস, বাঁশ বেতের যে ইয়েটা, সেটাও করা যায়। এক সময় জাপানের যে মুলি বাস্তা লাগানো হয়েছে, আজকাল পাহাড়ের জনগণ সেগুলো কেটে ফেলে দিচ্ছে, কোনো কাজে লাগাতে পারছে না। আপনি যান বিভিন্ন জায়গায়, আমি যখন ঘুরি দেখি, আমি জিজ্ঞেস করছিলাম একদিন গাড়ি থামিয়ে, কেন আপনারা এইগুলি কেটে ফেলে দিচ্ছেন? না, এটা কেউ কেনার লোক নাই।
কিন্তু এইগুলি চেয়ার বিভিন্ন খাট তৈরি যদি করা যায়, এখানে অত্যাধুনিক মেশিন বা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে যদি করা যায়, তাহলে এখানে অর্থনৈতিক ডেভেলপমেন্টটা এডিসি এলাকা অনেক বেকার যুবকদের কর্মসংস্থান হয়ে যেত। আইডেন্টিটি, পরিচয়, আমাদের পরিচয়ে যদি কথা বলি তাইলে আমি বলবো কাস্টমারি ল ব্যাপারটা। 19টা কমিউনিটির কাস্টমারি ল সম্ভবত রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। কয়েকটা কমিউনিটির কাস্টমারি ল পাস হয়ে গেছে। কাস্টমারি লটা যদি পাস হয়ে যায় তাহলে আমরা কাস্টমারি কোড এডিসি এলাকায় গঠন করা যায়। গ্রামের ছোটোখাটো বিভিন্ন বিবাদ, বিভিন্ন ছোটোখাটো ডাকাতি এগুলি করা যায়, এগুলি কোর্টে না আসলে কত। এবং এটা প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি ছিল কাস্টমারি কোড জাতিদের জন্য। আমি নিয়ে আসি, কিন্তু সেটা হয়নি। বলা হয়েছিল তিতি এডিসি হাতে ডাইরেক্ট ফান্ড, সেটাও হয়নি। 125 অ্যামেন্ডমেন্ট কথা আমি বলছি। আসে এখানে তিতি এডিসির হাতে মোর ফাইন্যান্স লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পার্মানেন্ট কংগ্রেস সরকার। কারণ চুক্তি দিল্লিতে ইমপ্লিমেন্ট হবে না, এই চুক্তিটা ত্রিপুরায় ইমপ্লিমেন্ট হবে। তাই সবচেয়ে বড় প্রমাণ স্ক্রিপ্টে লেখা হোক, যেটা মেঘালয়ে খাসি জয়ন্তরা লেখে, গারুরা লেখে, নাগাল্যান্ডে নাগারাও লেখে, নাগামিস, মিজোরামে। কিন্তু আমাদের এখানে কি অসুবিধা আছে? এখানে বলা হয়েছে সিবিএসই, আইসিএস স্কুল এবং কম্পিটিটিভ এক্সামিনেশনে কম্পিউটার ল্যাঙ্গুয়েজটা চালু করা হবে। কি অগ্রগতি আছে আমরা জানতে পারিনি মাননীয় স্পিকার স্যার। কাউন্সিল ভবন ইন মেজর ইন্ডিয়ান সিটি, কাউন্সিল ভবনে বিভিন্ন মেজর যে সিটিগুলিতে বানানো, এটাও প্রতিশ্রুতি আছে এখানে। আরেকটা আছে ইস্টাবলিশমেন্ট অফ মহারাজা বীর বিক্রম মানিক্য ট্রাইবাল ইউনিভার্সিটি ইন গন্দাসরা। গন্দাসরাতে একটা ট্রাইব মহারাজার নামে, মহারাজা বীর বিক্রমের নামে ট্রাইবাল ইউনিভার্সিটি করার কথা উল্লেখ আছে। কি হয়েছে এখন পর্যন্ত আমরা জানতে পারি। তাই আমি বলবো, যদি সত্যিকারে আমরা তিতি এডিসি এলাকায় জনগণের হাতে যদি ক্ষমতা তুলে দিতে চায়, তাহলে আমাদের 2 তারিখ মাস 2024 দিল্লিতে যে চুক্তি হয়েছে, সেসব চুক্তিকে রূপায়ণ করার জন্য আমাদেরকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ মানুষ হতাশ, 16 মাস হয়ে গেছে, কি হয়েছে চুক্তি। আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদেরকে সবাই জিজ্ঞেস করে কি হয়েছে স্যার, আপনারা তো দিল্লিতে গেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন, কি হয়েছে? জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কথা বলা হয়েছে এবং এখানে টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে এটা ইমপ্লিমেন্ট করার জন্য। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে আমি নিজে 2 বার উপস্থিত হয়েছি, কারণ আমাদের মহারাজা প্রদীপ কিশোর মানিক্য, আমাদের দলের সভাপতি, উনি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মেম্বার। মাননীয় বিজয় কুমার ব্যাংকর, তিনি শারীরিক অসুস্থতার জন্য উনি আমাকে নিয়ে গেছেন। সেখানেও কোনো অগ্রগতি নেই, বলছে এটা তো রাজ্য সরকার দেখবে। আর ত্রিপুরায় আসলে আমরা শুনি এটা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকারের ব্যাপার। আমরা কোথায় যাব মাননীয় স্পিকার স্যার? তাই আমি আপনার মাধ্যমে আমি জানতে চাই, এই পর্যন্ত ত্রিপাক্ষিক যে অ্যাকর্ডটা হয়েছে এবং এখানে মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার
আমাদের অন্য একজন মিস্টার শুক্লাচরণ বাবু সহ আমাদের পক্ষে মহারাজা প্রদীপ বিক্রম কিশোর মানিক্য বাহাদুর দ্য বর্মা, বিজয় কুমার রাঙ্খল এবং আমাদের অনারেবল মিনিস্টার অনিমেষ দেব বর্মা এখানে স্বাক্ষর করেছেন। পিজিস গার্ড অ্যাডিশনাল সেক্রেটারি নর্থ ইস্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স থেকে উনি স্বাক্ষর করেছেন, আর জে কে সিনহা চিফ সেক্রেটারি ত্রিপুরা উনি স্বাক্ষর করেছেন। এটা চুক্তির কপি। তাই আমি জানতে চাই এই চুক্তি অগ্রগতি কি এবং কতদূর অগ্রসর হয়েছে সেটাই স্পষ্ট জানতে চাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় রঞ্জিত বাবু। এই শর্ট ডিভিশনে যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন, তারপরে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তার উপর সংক্ষিপ্ত উত্তর দেবেন। রাজ্য সরকার ত্রিপুরা মথাবাই যে এগ্রিমেন্ট মানি অবন নাসিबिन ओ एग्रीमेंट नो रोखसावै जों आरो एडिशन सरकार गोदान डॉक्टर काहमायने फानो MOS रजाक फानो जों आबनो तरजागलिया एडिसिनि लुकुरंनि बागिनाय मानसुगिनो जों नाहारै जों खालगै नासिनि दंखा फिया बासार अरो जे चुक्तिओ जिनि जिनी लैंग्वेज पॉलिटिकल जेतो अब तांगी खलाई जगिया और वो जों खातु तुंगमा तंगा जिनी माननीय मुख्यमंत्री डॉक्टर मानिक साहा बरमगना बर्मा केब मंत्री दङ आरो बरमगना शुक्लाचरण मुआतिया केब केंद्रीय मंत्री आरो होम मिनिस्टर अमित शाह जी बर तंगुइनो और कक सालाइनो और एक साइन खलाइगा और साइन लिखानी जिनी बुबाग्रा प्रदीप विक्रम मानिक्य देव बर्मा तंगो चिनी बरमगना विजय कुमार रांखल तेबो तंगो और बरमगना मंत्री अनिमेष देव बर्मा तंगो और तेबो त्रिपुरा नि चीफ सेक्रेटरी जे के सिन्हा तेबर तो नॉर्थ ईस्ट नि एडिशनल सेक्रेटरी बबो तंगो जों आसामनि जिनि अमित शाह जी केंद्रीय मिनिस्टर त्रिपुराओ फायै बकब बोरिलांखा ते बुकुक संनि उंगै आं तिनि सुंगानि मुसुङो माननीय मुख्यमंत्री न तामो केबेंमा तंगै साबनि केबें मुं तंगै तिनि जे अचुक्ति खायि खायमानि बिसिंग तांनि दतिरि जागियानि दं जों नायै नायखांगाय और 6 मासनि कग्या 6 मासनि छामानि तेबो और बारिवि चिंतामु जदि गनि नायखांगा जों सायमानो जे और 2 तारिख मार्च 2024 तिनि 23 सेप्टेम्बर 2025 19 मास चलिबि दङ
tabu botangi rijaga bok kebe mung tongoi abo ang manone mukhyamantri thani sungo ebong abo sanani baginai ang mukhyamantri no ইয়াফারে হামবাই ধন্যবাদ বলবেন বলেন 2 মিনিট বা 3 মিনিটের বেশি নিব না মাননীয় ডেপুটি স্পিকার স্যার স্বাভাবিকভাবে যে শর্ট নোটিস ডিসকাশন উত্থাপন করা হয়েছে এইখানে অনেক সময় লেগেছে এখনো কিন্তু সেই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কাজটা শেষ সম্পন্ন হয়নি এটা বুঝতে কোনো অসুবিধা হয় না চুক্তিতে লেখা আছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে সব কিছু আলোচনা করার পর সেটাকে বাস্তবায়ন করা হবে পূর্ববক্তা মাননীয় বিধায়কদের যে এগুলি বলেছেন সেটা আমি আর বলবো না সবচেয়ে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে টিআইডিসি কর্তৃক যে বিলগুলি পাশ করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল এইগুলি এখনো lying pending in the Tribal Welfare Department, I believe. তারপরেও তো সেটা কাউন্সিল অফ মিনিস্টার্সের অ্যাপ্রুভালের জন্য যাবে কিন্তু দেখা যায় এই বিলগুলি এমনিতেই পড়ে আছে and it is supposed to be vetted by the law department and law department আমি আমার অভিজ্ঞতা হয়েছে এডিসিতে থাকার সময় কিছুটা ডিসকাশন করে বোঝা গেল পার্টিকুলারলি রিলেটেড টু দি কাস্টমারি ল ডিপার্টমেন্টের অবজারভেশন থাকতেই পারে কিন্তু কাস্টমারি লতে যদি পরিবর্তন করা হয় সেটা আর কাস্টমারি লই থাকবে না আমি তখন বলেছিলাম কাস্টমারি ল হিসাবেই থাকতে হবে আগে কেন এটা পড়ে আছে এর একটা ছোট্ট ইতিহাস আছে এই ইতিহাস 20 বি ছিল না প্যারা 20 বি ছিল প্যারা 20 ডবল বি ছিল না এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল 6 শিডিউলের যে বিলগুলি যদি সেটা রাজ্যপাল অনুমোদন দিতে হয় সেখানে যে বিষয়গুলি লেখা হয়েছে এটা আমি আর বলছি না এইগুলি প্রথমে কাউন্সিল অফ মিনিস্টারদের অনুমোদন লাগবে এবং এই যে পার্টিকুলার 20 বিবি প্যারা 20 বিবি যে আনা হয়েছিল এটা 1992-91 নট ফর এনি আদার ডিস্ট্রিক্ট কাউন্সিল তাইলে কি বোঝা গেল অনলি আমি জানি না মিজোরামের কথা বোঝা গেল যে ত্রিপুরাতে যে টিটিআইডিসি আছে ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে তাদের বিল এইভাবে বছরের পর বছর স্লথগতি স্লো ডাউন করার জন্যই তেলে এই 20 বিবি আনা হয়েছে টিটিআইডিসি ল্যান্ড ইউজ বিল এডিসিতে পাস করে রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছিল 2013 সালে এই বিলকে টিটিআইডিসিতে আবার ব্যাক করে দেওয়া হলো পাঠানো হলো কেন পাঠানো হলো
বলে দেওয়া হলো যে প্যারা 3 সেখানে শিক্ষিত আমরা এমন একটা বিল পাঠিয়েছি, বলবে না আমার কাছে তো বিল পেন্ডিং নেই, রাজের মাধ্যমে রুট হচ্ছে যে না, the bill has to be to the state government, so to the তাইলে দুই দিকে যখন যাবে কিন্তু এইভাবে একটা বিল অনুরোধ করছি স্পিকার স্যার যিনি বরং সাথে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং ত্রিপুরা মথা দল ত্রিপুরার ইতিহাস, ভূমি অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, নিজেদের স্বতন্ত্র সাংস্কৃতিক ও ভাষা বিষয়ক বেশ কয়েকটি ইস্যু গ্রহণযোগ্য সমাধানের সম্মত হয়। উল্লেখিত ইস্যুগুলির সমঝোতা চুক্তির বিষয়গুলিকে সম্মানজনক সমাধানে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের মাধ্যমে সময় অনুসারে রূপায়ণ সম্মত হয়। এই চুক্তি রূপায়ণে একটি সহায়ক পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট পক্ষে কোনো ধরনের আন্দোলন প্রতিবাদ চুক্তির সম্পাদনের দিন থেকে বিরত থাকবে। ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং দ্য ইঞ্জিনিয়ার্স প্রগ্রেসিভ অ্যালায়েন্স সাথে গত 2 মার্চ 2024 তারিখে সংগঠিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে ভারত সরকার নিম্নলিখিত ব্যক্তিদেরকে নিয়ে এই একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে। শ্রী এ.কে. মিশ্র, অ্যাডভাইজার, নর্থ ইস্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, কনভেনার মহারাজ প্রদ্যুৎ বিক্রম মাণিক্য, ফাউন্ডার ত্রিপুরা, বিজয় কুমার রাংখল, প্রেসিডেন্ট ত্রিপুরা, সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট, গভ অফ ত্রিপুরা, সেক্রেটারি ডিপার্টমেন্ট ট্রাইবাল ওয়েলফেয়ার, গভ অফ ত্রিপুরা, ডাইরেক্টর, ডেপুটি সেক্রেটারি, নর্থ ইস্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। পরবর্তীকালে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ এর কনভেনার 2024 সালের সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে বৈঠক আহ্বান করেন, যেখানে রাজ্য সরকারের 2 জন প্রতিনিধি অংশ নেন। শ্রী বিজেশ পান্ডে, সচিব ত্রিপুরা সরকার, শ্রী প্রদীপ কুমার চক্রবর্তী, সচিব ত্রিপুরা সরকার। এই চুক্তির অন্যতম পক্ষ ত্রিপুরা মথা দলের প্রতিনিধিগণ। কনভেনার আহত এই সভায় উপস্থিত ছিলেন। রাজ্য সরকার ছাড়াও এই চুক্তিতে যেহেতু অন্য দল অন্তর্ভুক্ত এবং প্রক্রিয়াতে চলমান, এই বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো মন্তব্য করা সঠিক হবে না। মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, এইগুলো কিন্তু চলমান যে প্রসেসটা কোন পর্যায়ে কি হয়েছে, উনি কিন্তু ফ্লো চার্টটা বলেছে যে শুরু থেকে আজ পর্যন্ত এটা কি হয়েছে। এখানে মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা, the spirit of his question is কি অগ্রগতি হয়েছে, what is the অগ্রগতি in the field of language, what is the অগ্রগতি in the field of economic development of the Tiprasa people, what is the অগ্রগতি in the field of empowerment। তো I would request, আসলে এটা আমাদের all of us are in treasury bench, এটা we should, I think we expect for better answer। এবং আদু অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার, I myself was a signatory যে চুক্তিটা সম্পাদন হয়। I still remember I was the leader of the opposition in the house and I was also one of the signatories। Thereafter
ওই সিগনেচারের দিনের পর থেকে কিন্তু আমি কোনো ধরনের মিটিং বা ওখানে কি হয়েছে I myself I don't know anything. I am not a member of the consulting group even. I am sure Honorable Tribal Welfare Minister আপনি যেভাবে বক্তব্যটা পেশ করেছেন এগুলো লিখিত বক্তব্য, অর্থাৎ রঞ্জিত বাবুর বক্তব্যের আগেই কিন্তু এটা কোনো না কোনো অফিসাররা লিখে দিয়েছে। কিন্তু এইখানে যে সমস্ত বিষয়গুলো উঠে আসছে, যে বিলগুলো পেন্ডিং কেন, তারপর যে সমস্ত মিটিং হলো ওই মিটিংয়ে একটা অন্তত, বিকজ অল অফ আস, আপনারা যেমন দায়বদ্ধ জনতার কাছে আমরাও দায়বদ্ধ। Suppose if I keep quiet, if I don't speak, I was just going through the reaction of the people. Why our loan minister, cabinet minister is sitting quietly? Lot of reaction from the people. So we have to be serious about this. এটা করে কিন্তু বিজেপি দলের খারাপ হবে না। এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, I am sure all of us sitting in the treasury bench, all 47 people will get benefit out of this agreement. এটা আমাদের সিরিয়াসলি নিতে হবে। কব তক চুপ রহুঙ্গা, মানুষের একটা আছে, এটা সত্যি আমাদের বিধায়িকা বলেছেন। আমরা কি কখনো কোনোদিন প্রতিবাদ করেছি? একটা দল তার চিত্ত, তার আত্মা এত বড় হলে সে লিখতে পারে যে আমি এই বিষয়ে কোনো আন্দোলনই করব না। পলিটিক্স মিন্স আন্দোলন, দাবি ছাড়া কোনো পলিটিক্যাল পার্টি হয় না। এবং টিপরা মথা ভারতবর্ষের ইতিহাসে এই একটা দল থাকবে যে লিখে দিয়েছে আমি আন্দোলন করব না, আমি অপেক্ষা করব। কিন্তু কতদিন? হাউ লং উইল ওয়েট? আমি অনুরোধ করব লিডার অফ দি হাউস, হেড অফ দি গভর্নমেন্ট, অনারেবল চিফ মিনিস্টার, উনি নিশ্চয়ই জানেন এই বিষয়ের যে গুরুত্ব। আমাদের এত কিছু এইভাবে হাউসে উই শুড নট বি ডিসকাসিং। এটা বাংলায় কি বলে, এটাকে অনভিপ্রেত, এটাই বলে, তো এটা আশা করা যায় না। হাউ লং উইল ফেস লাইক দিস? There are so many other issues. I am really thankful to Honorable Minister Tinku Rai. He was telling me today, দুই দলের মধ্যে যখন অ্যালায়েন্সটা হবে, সরকার যখন হবে, we should be like lovers, we should be like lovebirds, we should be more in the government in addressing the people. এটা অস্বস্তিকর পরিবেশ, I am telling you. I personally, I don't enjoy this kind of debate, but we are accountable to the people. আমি অনুরোধ করবো, হাত জোর করে অনুরোধ করবো, এ হেন ডিসকাশন যেন এই হাউসে আমাদের দুই দলের মধ্যে, তিন দলের মধ্যে যেন না আসে। What we want to know is what is the progress of this agreement. ওইটা হচ্ছে আমাদের বিষয়। আমি জানি না মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আপনি বলতে পারবেন কিনা, please tell us, please tell the people of Tripura that there is one single progress. আর যদি নাও হয় ভয় পাওয়ার কি আছে, বলে দিন in the next 1 month, in the next 2 months, in the next 3 months হবে। আর না হয়তো বলে দিন আগামী 3 বছর বাদে হবে, no problem. What I am telling in the house today, it is already recorded. আপনিও বলুন। Thank you. কি কিছু বলবেন মাননীয় মন্ত্রী? মাননীয় ডেপুটি স্পিকার স্যার, মত সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকার বড় যারা একশো জনের মত চুক্তি চিনি রাজ্য সরকার কোনো ওক রয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট টোটালি সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যাপার, সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বনায় মহাপূর্ণ ত্রিপুরা সরকারের কোনো ইয়ে না, উনি বলছেন। ঠিক আছে,
এটা স্যার এটা ত্রিপুরা সরকার ঠিক আছে দেখেন না মন্ত্রী কি বলছে। এখানে মাননীয় মন্ত্রী মহোদয় অনিমেষবাবু পার্টিসিপেট করেছেন, মিনিস্টার ওনার বক্তব্য রেখেছেন, রঞ্জিতবাবু এবং আরও দুজন সদস্য আলোচনা করেছেন। আমার মনে হয় শর্ট ডিউরেশন ডিসকাশন এনেছেন, মিনিস্টার উত্তর দিয়েছেন। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব এটা কিছুদিনের মধ্যে টোটাল ডিটেলস খবরটা নিয়ে যেন তারা বলছে যে আনইজি ফিল করছি আমরা ওয়েন উই আর ডিসকাসিং, তো এই টোটাল খবরটা নিয়ে যেন এটা অবহিত করা হয়। আমার মনে হয় ইট উইল বি বেটার। ঠিক আছে, ওকে। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী ইন্টারভিউস দরকার এখানে। ঠিক আছে বলেছে তো, ঠিক আছে। উনি একজন মুখ্যমন্ত্রী বলবে। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে শর্ট নোটিশ এখানে এনেছেন, যে চুক্তিটা হয়েছে এবং এই চুক্তির বিষয়ে এখানে আলোচনার জন্য আমি এতক্ষণ শুনছিলাম এবং আনসারও আমাদের ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার দিয়েছেন। এখানে ত্রিপুরা গভর্নমেন্ট এবং ত্রিপুরা মতা পার্টি যখন ওনারা বিরোধী দলে ছিলেন, তারপরে কিন্তু ওনারা এখন আমাদের এই ট্রেজারি বেঞ্চের সদস্য হয়েছে এবং এইগুলোর ইতিহাস আমরা জানি, কিভাবে আসলেন এবং কাকে কি দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি আমরা সব জানি। এবং এখানে যে চুক্তিটা আছে, এই চুক্তির বিষয়ে কয়েকবার যখনই আমার কাছে এই মথার পক্ষ থেকে বারবার যখন আমাকে বলা হতো এবং তার আগেও এই চুক্তির পেছনেও কিন্তু আমার উপর বারবার আমাকে বলার পরে কিন্তু চুক্তির বিষয়ে কিন্তু আমি এর মধ্যে অনেকটা সহায়ক ভূমিকা আমি নিয়েছিলাম, যে তাড়াতাড়ি করুন। তারপরে সেটা হওয়ার পরে সেটা কিন্তু ভুললে চলবে না, যে ওই সময় যখন আমার উপর বলা হলো, আমিও কেন্দ্রীয় সরকারের সাথে আমি কথা বলেছি, হোম মিনিস্ট্রির সাথে কথা বলেছি, আমাদের পার্টির কথা যদি বলেন পার্টির মাধ্যমে আমরা কথা বলেছি, এবং তখনও কিন্তু এরকম একটা অবস্থা হয়েছিল যে আমরা সবাই একসাথে থাকি, যেটা আপনি বললেন আমরা একদম ব্রাদারহুড ভাব, যে আপনি বললেন এরকম আমাদের মধ্যেও সেরকম একটা ফিলিংস আমাদের ছিল। এবং সেই আশা নিয়ে আমিও তখন ভাবলাম যে আমরা ত্রিপুরাকে যদি একসাথে নিয়ে যেতে চাই, এখানে যেটা বলা হয়েছে যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় ত্রিপুরা উন্নয়ন হবে না, আমার কথাটা এখানে বলা হয়েছে, এটা কিন্তু কথার কথা না, মনের থেকে আমি কথাটা বলি। বিল সম্পর্কে কথা হয়েছে, বিভিন্ন 125 যে আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, তার বিষয়ে কথা হয়েছে। এখানে কথা হয়েছে 28টা এমডিসি আছে, তার আসন সংখ্যা বাড়ানো, আমাদের সরকার আসার পর 50টা আসন, আমাদের ক্যাবিনেট থেকে ডিসিশন নিয়ে কিন্তু এগুলো পাঠানো হয়েছে। তো আমাদের তরফ থেকে কিন্তু কোনো রকম এরকমটা না যে না কোনো লুকোচুরির বিষয় আছে। তো এই বিষয়গুলো যখন কার্যকরী করার বিষয় যখন দাঁড়াচ্ছে, তখনও যখন পাঠানো হয়েছিল তারপরে একটা বিরাট গ্যাপ হয়েছে, সেটা তখনও হচ্ছিল না। তারপরেই কিন্তু এই বিষয়গুলো যখন আমি আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে আমি কথা বলি, আমাদের পার্টির সাথে আমি কথা বলি, যা হয়ে থাকে যখন একটা চুক্তি হয় সবাইকে ইনভলভ করতে হয়, বুঝতে হয়
তারপরেই কিন্তু এই চুক্তির কারণে আমার যেতে হয়েছে সেখানে। আমাদের রঞ্জিত বাবুও সেখানে যাওয়ার বিষয়ে উনি আমার হেল্প চেয়েছেন, সেখানে আমি ওনার যাওয়ার ব্যবস্থা পর্যন্ত আমি করেছিলাম। আমার এখনো মনে আছে, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু ঘটনা হয়েছে, যেহেতু চুক্তি হয়েছে, চুক্তির অগ্রগতি 2বার 3বার বারবার টেলিফোনিক ইত্যাদি আমি নিজেও একবার আমাকে দেখেছিল, আমিও সেখানকার যাদেরকে ভার দেওয়া হয়েছে যে কমিটি যে এখানে ঘোষণা করা হয়েছে ওনাদের সাথে আমরা কথা বলেছি। হতেই পারে যেটা এখানে যেসব বিষয়গুলো এসছে এই বিষয়ের উপরে আলোচনা হতে পারে। আমার সাথে কথা হয়েছে, আমাদের যে প্রতিনিধি আছে সরকার তাদের সাথে কথা হয়েছে যে এটা করলে কি কি সুবিধা হবে, এটা যদি না করি কি কি অসুবিধা, একটা কথা কিন্তু চলছে। সেই জায়গার মধ্যে আমাদেরও দেখতে হবে, ইন্ট্রোস্পেক্টিভ যে বিষয় সেটাও দেখতে হবে যে এটা কেন ডিলে হচ্ছে। আমাদেরও দেখতে হবে কিন্তু কেন ডিলে হবে। আমি এটা বলছি না ডিলে হওয়াটা উচিত, আমাদেরও উচিত যেটা ডিলে যাতে না হয়। যেহেতু এত স্ট্রংলি এটা এগিয়েছে, কেন এই ডিলেটা হবে, যে ইন্ট্রোস্পেক্টিভ আমরা করবো না কেন এটা হবে। এবং সেই জায়গার মধ্যে যদি নিজেদের বিষয়ে আমরা যদি খালি একজনকে দেখাবো যে এটা হচ্ছে না, আমি খুব পরিষ্কারভাবে এটা বলতে চাই, তার কারণ কিছু কিছু একটা হতে হলে আমার বিষয়টাও কিন্তু আমাদের সেই বিষয়ে কিন্তু বলা উচিত। অনেকগুলো পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তোবা ডিলে হচ্ছে। এখন এই যে বিষয়টা হয়েছে, যেটা আমাদের মাননীয় মন্ত্রী আমাদের যেটা ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ বাবু যেটা বললেন, যেটা আমাদের উনিও বলেছেন যে আগের থেকেই লিখিত আকারে রয়েছে এরকম বিষয়টা। যখন যেহেতু এটা শর্ট নোটিশ এসছে, তো এখানে তো এইভাবেই হয়, উনি বাংলাতে সেটা পড়েছেন, কিন্তু এরকম না যে আগে থেকে আমি তাহলে বুঝে তাহলে এই শোনার কি দরকার ছিল। সেটা প্রতিটা জিনিসে যদি আমি খালি দেখি, মানে ফল্ট ফাইন্ডিং যদি আমি খুঁজতে থাকি, তাহলে তো বিষয়গুলো হবে না। খুব ইজি লিখিত আকারেই হোক, আমিও অনেক সময় লিখিতভাবে বলি। এই যে একটা মানে একটা এমিকেবল এবং একটা অনেস্টির সাথে একটা মনের সাথে বসে আমরা কথা যদি বলি, কেন এটা দেরি হবে, আমরা কেন এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। যতটুকু হয়েছে এমন তো অগ্রগতি তো আমি বলছি, তো কী কারণে অগ্রগতি হয়েছে আমরা বসে আমরা কথা বলবো, বসে কেন আমরা নিজেদের মধ্যে কথা বলবো। এবং এই বিষয়টা সত্যিই আমি বলছি, উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে এখানে উই আর নট অনলি বোথ অফ আস পার্টি, এখানে ডিসিশন নেওয়া যাবে না। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে, আমরা যদি ডিসিশন নিতাম তাহলে তো আমরাই করে নিতে পারতাম, তাহলে বিগ ব্রাদার একজন দরকার প্রয়োজন। সেই কারণেই তো সবাই, আপনারাও গেছেন এখানে আমাদের থেকে, বরং আপনাদের পক্ষের থেকে বেশি গেছে সেখানে, তবেই আমাদেরকে ডাক করেছে, আমরাও চেষ্টা করেছি, তবে গিয়ে একটা এই ট্রাই পার্টির যে এগ্রিমেন্টটা সেটা হয়েছে। এবং সেই ট্রাই পার্টির এগ্রিমেন্ট আমি তো বলবো এটা কার্যকরী হওয়া উচিত। কিন্তু কার্যকরী করতে গেলে যদি ঠিক আছে 3বার 4বার 5বার অনেকবার আমাদের মিটিং হয়েছে, এখন কেন এটা স্তব্ধ হয়ে গেল এটা বুঝতে হবে আমাদের বসে আবার কথা বলতে হবে। এবং আমি একটা বললাম, সামনে বললাম একটা, পরে দেখা গেল আরেক রকম কথা বলছি, এটা কিরকম হচ্ছে এটা আমাদের মধ্যে। আমি যেটা বলবো এক কথা বলবো, আমি আজকে আপনার খুব ভালো লাগলো, আপনি স্পষ্টভাবে যেটা বলবো এর মধ্যে আর কোনো ট্রিক্স নেই, কিন্তু এতে ভালো লাগে কথা বলতে, সমাধানের বিষয় দাঁড়ায় না। তো আমি একদিকে এটা করবো, আবার যেহেতু এখানের মধ্যে আমাদের মিশ্র মানে বিভিন্ন মিশ্র যারা আছে জাতি জনজাতির এখানে সমষ্টিগত সবার কথা চিন্তা করে এমন একটা জায়গায় আমাদের যেতে হবে যাতে কেউ হার্ট না হয়, এটা ফিল করতে হবে। খালি আমি যদি বলি তাহলে কিন্তু এটাও চিন্তা করতে হবে, আমরা যদি আগামী দিন আমরা যদি সামনে থেকে এগিয়ে যেতে হয় তাহলে এইগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা দরকার। আমার ব্যক্তিগত তরফ থেকে যদি বলেন বা এজ এ চিফ মিনিস্টার হিসাবে এখন বলেন, তাহলে আমি বলব যে আমরা বসে কথা বলি। আমরাও চাই না, আপনারা নিশ্চয়ই অধৈর্য হয়েছেন নো ডাউট, যে কেন এত দেরি হবে, কেন এটা হবে। তবেই আজকে বিধানসভার মধ্যে এই বিষয়টা এসছে। এখানে বিধানসভাতে এখানে মানে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু কারণ যেহেতু ইউ গট দ্য অপরচুনিটি,
got the opportunity to say something in this মানে বিধানসভা অ্যাসেম্বলি। আপনারা বলেছেন, একজন আমি বলবো না যে এটা ভুল হয়েছে, কিন্তু ভালো হয়েছে এগুলো আলোচনার মাধ্যমে। এখানে তো এটা অগ্রগতি কি, আমি যদি দু কথা দিয়ে আমি বলে দিই যে অগ্রগতি ওই 2বার 3বার আমরা বলেছি এর পাশে এতটুকু, তাহলে তো হবে না। আসল হচ্ছে যে আমরা টার্গেটে আমরা যেতে পারবো কিনা, দ্যাট উই হ্যাভ টু অ্যাচিভ, সেই বিষয়টা আমাদের কথা বলতে হবে। আমার এটা আমরার কারণে না, ওনার কারণে না, আমাদের থার্ড পার্টি যেটা আমাদের ভারত সরকারের কারণে, এই বিষয়গুলো আমরা বসে কথা বলবো না তো তবেই গিয়ে আমরা, ঠিক আছে আপনি 19-20 চেয়েছেন, হয়তো সেটা 19 হতে পারে। আবার কোনো জায়গার মধ্যে আমাদের মনে হচ্ছে যে এখানে যদি সবার সেন্টিমেন্ট রাখতে হবে তাহলে এটাও একটা আলোচনা হবে, কিন্তু আলোচনার নামে আমি যদি গায়ের জোর দিয়ে আমি করতে যাই, এই সমাধান হবে না। আমরা বসে সুন্দরভাবে বুঝতে হবে, সবসময় প্রেশারে কোনো কাজ হবে না। আমরা চাই এতগুলো চুক্তি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আজকে এতগুলো আমাদের টেররিস্টদের সাথে আমাদের চুক্তি হয়ে গেল, এতগুলো চুক্তি অ্যাবাউট 13 to 14 নর্থ ইস্টার্ন জোনে। তো সেই জায়গায় টেররিস্টদের মতো সংস্থা, তাদের সাথে চুক্তি হয়েছে, সম্পন্ন হচ্ছে, আর এটা তো পলিটিক্যাল, সেটা কেন সমাধান হবে না, আগে বুঝতে হবে। আমরা বসে কথা বলি, কিন্তু আমার মনে হয় যে যেটা বলেছে একদম পরিষ্কার, যেটা মানে আমি ওনাকে যে কথাটা বলেছেন যে এটা যেহেতু এখানে আরেকটা পার্টি আছে, এখানে অ্যাসেম্বলির মধ্যে বসে আমরা যদি বলে দিই, অসম্ভব, এটা হবে না। দ্যাট ইজ দ্য কোর মানে এসেন্স অফ দিস মানে এক্সপ্রেশন অফ আওয়ার অনারেবল অনারেবল ক্যাবিনেট। বাকি আপনারা যেটা বলবেন, মানে আমার বক্তব্য এইটুকু, আমাদের তরফ থেকে কোনো সমস্যা নাই, আমার তরফ থেকে কোনো সমাধান নাই। উই ক্যান সিট টুগেদার অ্যান্ড উই ক্যান ডিসাইড। যেখানে দেখুন, আমি আবার বলছি, আপনারা জনজাতিদের যেখানে আর্থসামাজিক উন্নয়নের কথা বলছেন, আমি যদি সিভিল কোড আসছে সারা ভারতবর্ষের মধ্যে, তো ইউনিফাইড সিভিল কোড, তো এইগুলো আসবে না কথাগুলো, তাহলে বলবে না আপনারা এটা করলে আমাদের এই সুবিধা হতে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে কথা বলতে হবে। ইফ ইট ইজ পসিবল, ওয়াই ইয়েস উই ক্যান ডু ইট। তো এগুলো আজকে আইজিএম হসপিটালের কথা রঞ্জিত বাবু বলেছেন, আমি আইজিএম হসপিটালে আমি নিজেও চাকরি করেছি, সেখানে আমি ছিলাম, এবং আইজিএম হসপিটালের এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হসপিটাল, আমরা সবসময় বলতাম বিএম, সেটাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি, বিএম হসপিটাল, সেটাকে এটা তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল আমরা করিনি, সেটাকে তুলতে হবে মাটির থেকে। তার জন্য অলরেডি আমরা টাকা প্রায় অ্যাবাউট, ইফ আই এম নট রং, এক্স্যাক্টলি আই কান্ট টেল ইউ দ্য এক্স্যাক্ট ফিগার, অ্যাবাউট 16 to 70 crore মোস্ট প্রবলি দেওয়া হচ্ছে। এটাকে ওই নতুন টেকনিক, এটাকে উপরে উঠাতে হবে, এটা মাটি নিচে চলে গেছে, এবং সেটাকে একটা ইনটিক করে এই আইজিএমপি এএম হসপিটালের মধ্যে কি কারা কাজ করেছে, কখন কি করেছে, এটা একটা মিউজিয়ামের মতো হসপিটাল হলো, এটার মিউজিয়ামের মতো সেখানে রাখা আমরা চিন্তা ভাবনা করছি, অলরেডি ফাইনাল। তো এই কাজগুলো আমরা করছি। আমি আগেও বলেছি, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর আজকে উজ্জয়ন্ত প্যালেসের সামনে আমার মাস্টারদা এবং আমাদের মানে যে দুটো মূর্তি এখানে, তো সেখানে যে রেখেছে, এটা তো আমরা করিনি, যারা করেছে এখন তো তারা নেই এখানে। আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আমরা এয়ারপোর্ট করেছি, এটা অস্বীকার করবেন? কামান চৌমুনির একটা আইসোলেটেড একটা জায়গা, সেটাকে আমার বাড়ির সামনে, আমার জন্মই এখানে, সেই মসজিদ পট্টির মধ্যে আমার জন্ম, সেখান থেকে আমরা সবসময় দেখেছি এখানে। এইগুলো আপনারা বলবেন না আমরা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তি ওখানে লাগিয়েছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর এখানে ত্রিপুরা আমরা সবসময় গেট দিয়ে আসার সময়, এয়ারপোর্ট থেকে আসার পর আমাদের যে লিজেন্ড সারা পৃথিবীর মধ্যে এস.ডি. বর্মনের নামে মূর্তি আমরা সেখানে স্থাপন করেছি। এটা বলবেন না আপনারা? একটা আমরা কোন দিকে আমরাই একমাত্র ভারতীয় জনতা পার্টির মানে যে সরকার, এবং এরাই কিন্তু আজকে রাজন্যবর্গকে সম্মান দিচ্ছে। এটা আপনারা অস্বীকার করলে উপায়, মানে আমার মনে হয় এটা ভুল হবে। আপনার বিভিন্ন জায়গায় আমি দেখেছি, আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা করছি। এখানে আপনারা দেখেন এই যে ডিফারেন্ট বিলসের কথা বলেছেন,
বিল পাঠান এবং সবকটা কিন্তু রিলেটেড, আপনার এটা বুঝতে হবে। এগুলোর কিন্তু পলিটিক্যাল বিষয় থাকে, এই থাকে, এগুলো রিলেটেড। কিন্তু আমরা যখন এই চুক্তিটা হবে, আই থিঙ্ক এভরিথিং উইল বি ভেরি ইজ অ্যান্ড মানে ইজ অফ ডুইং বিজনেস, এবং সবকটাই ইজি হবে। আগে ওই জায়গায় যেতে হবে আমাদের। 125 যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শুধু ত্রিপুরার জন্য না, এটা অনেক রাজ্যে একসাথে বললে হবে না তো, যে আমরা করছি না, এটা হবে না তো। এটা এগুলো বোঝার বিষয় আছে। আমরা যদি এখন বলি, এখন আমার ওই হোস্টেলের আমি এত টাকা বাড়িয়েছি জনজাতিদের জন্য, আমরা প্রি মেট্রিক 400 টাকা থেকে 1000 করেছি, তো আমরা কোনটা করছি না বলুন না। এখানে তো আরও গরিব শ্রেণীর বহু মানুষ আছে, এসসি কমিউনিটি আছে, ওবিসি আছে, কিন্তু এসটিদের জন্য আমরা এই যে প্রি মেট্রিক বৃত্তি 400 থেকে 1000 টাকা আমরা করেছি। এখানে আমরা বিনা পয়সায় যারা এসটি স্টুডেন্টরা আছেন তাদের পাঠ্যপুস্তক, তাদের মেধা পুরস্কার এবং বিভিন্ন বিষয়ে তাদের কোচিং প্রদান, সেটা আমরা করছি। আমরা উচ্চ শিক্ষায় যদি এসটির কোনো ছেলে মেয়েরা পড়তে যায়, এককালীন আর্থিক সাহায্য আমরা করছি। 3টি আশ্রম বিদ্যালয়, একটি আবাসিক বিদ্যালয়কে আমরা সিনিয়র বেসিক স্তরে উন্নতি করেছি। 29টি নতুন হোস্টেল আমরা নির্মিত করেছি। 44 জনজাতি বিদ্যালয় নির্মিত করেছি। মহিলা কলেজে ট্রাইবেল হোস্টেল, আম্বেদকর কলেজে ফটিকরায় সেখানে করেছি। গন্ডা তুইসা সরকারি ডিগ্রি কলেজে হোস্টেল আমরা করেছি। এখানে 170 জন হোস্টেল ওয়ার্ডেন আমাদের ট্রাইবেল মিনিস্টার সাহেব আমাদের ক্যাবিনেটে এনেছেন, যে হোস্টেল ওয়ার্ডেনের জন্য অসুবিধা হচ্ছে। আমরা সাথে সাথে আমি যেটা বলছি এটা আমরা করি, কিন্তু যে আমি বারবার বলছি যে জনজাতিদের যদি উন্নয়ন না হয় আমরা হব না। কথায় না, কাজের মাধ্যমে আমি আজকে এই হাউসে আমি জানাতে চাই, যখনই বলেছেন যে আমাদের যে ট্রাইবেল হোস্টেলগুলো আছে ওয়ার্ডেন নেই, সাথে সাথে আমরা ডিসিশন নিয়ে 170 হোস্টেল ওয়ার্ডেনের আউটসোর্সিং ভিত্তিতে আমরা সেটাকে নিয়োগ করার ব্যবস্থা করছি। 50টি হোস্টেল আমাদের মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, 50টি হোস্টেলে সৌর বিদ্যুৎ মাধ্যমে আমরা জল পরিশোধন ব্যবস্থা করতে। এতে কত টাকা খরচ করেছি? 19 কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে। একলব্য স্কুল ইএমআরএস আপনারা জানেন, অলরেডি প্রথমে 4টা ছিল, সেই জায়গায় আরও মানে 17টা আসার পরে এখানে 21টা হচ্ছে, 5টা চালু আছে, আর 5টা মানে টোটাল আরও বাকি যেগুলো আছে সেগুলোও চালু হবে। এখানে বর্তমানে 6টা চালু আছে আর 6টা রেডি আছে। সেইভাবে আমরা কাজ করছি। বাকি বিদ্যালয়গুলো 2 বছরের মধ্যে সেগুলো হবে। আমরা চাই যে জনজাতি যারা ছেলে মেয়েরা আছেন তাদের গুণগত মানে সম্পূর্ণ শিক্ষা হোক, সর্বাঙ্গীন বিকাশের ব্যবস্থা আমরা করছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন টাঙ্গা DAGJ অর্থাৎ জনজাতি ক্ষমতায়ন অভিযান, ভর্তি আভা যে জনভাগিদারি অভিযান, এই যে অভিযানটা মুখের না কিন্তু কথার কাজের মাধ্যমে, এতে কি 4036টি শিবির আমরা করেছি এবং শিবিরগুলোর মধ্যে 12.7 লক্ষ জনজাতি নাগরিককে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা দিয়েছি। এবং সেই সুযোগ সুবিধা পরিচয়পত্র, আর্থিক অন্তর্ভুক্তি, স্বাস্থ্যসেবা, কল্যাণমূলক নানাবিধ যে বেনিফিশিয়ারি স্কিম, তাদের এই সুযোগগুলো এই অভিযানের মেইন লক্ষ্য। তাছাড়া আমাদের প্রতিজন মিনিস্টার এই যে প্রতিটি জেলায় যাতে এই অভিযান সফল হয়, আমাদের একজন করে মন্ত্রীকে প্রভারী হিসাবে নিযুক্ত করা হয়েছে, যাতে এটা বাস্তবায়ন হয় এবং জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি করার জন্য সেটা আমরা দিয়েছি। আমাদের ধরতি আবাস জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান 2 অক্টোবর 2024 আমরা শুরু করেছিলাম। 8টি জেলায় 52টি ব্লকের 392টি জনজাতি গ্রামে আমরা সেটা বাস্তবায়িত করেছি। হোস্টেল নির্মাণ, জনজাতি বিপণন কেন্দ্র এবং FRA ফরেস্ট রাইট সেল স্থাপনের জন্য 81 কোটি 69 লাখ টাকা আমরা বরাদ্দ করেছি। এবং শুধু তাই নয়, এখানে আমাদের মৎস্যমন্ত্রী এখানে আছেন, মৎস্য চাষের জন্য আমরা অলরেডি 1 কোটি 12 লক্ষ টাকা সেখানে দেওয়া হয়েছে। উদ্যান পালনের জন্য 2.36 লক্ষ টাকা দিয়েছি। 119টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের জন্য 14.28 করোড় টাকা দেওয়া হয়েছে। 7,666 পরিবার ও 512টি জনবসতি স্থানে বিদ্যুৎ সংযোগের জন্য 42.37 করোড় টাকা দেওয়া হয়েছে। তাহলে এইগুলোকে আমরা করছি না এখানে, আমরা জনজাতিদের জন্য তো করছি এখানে। জীবিকা অর্থনৈতিক উন্নয়নে রাবার মিশন, এখানে কথা বলা হয়েছে যে রাবারের বিষয়ে, রাবার চাষের আগে ছিল 30,000 হেক্টর, সেখান থেকে বাড়িয়ে আমরা 69,000 হেক্টর আমরা বাড়িয়েছি। 2021 থেকে 25 58,000-এরও বেশি ভোক্তা এতে সহায়তা পেয়েছেন। স্মোক হাউস নিয়ে অনেক কথা হয় এবং যাতে স্ট্যান্ডার্ডাইজেশন হয়, এই আমাদের শীত বেটার হয়, তার জন্য আরও 25টি রাবার যেখানে প্রক্রিয়াকরণ সেটা স্থাপন করা হয়েছে। তো এইগুলো তো আমরা করছি কেন?
আমরা 2023 সালের নভেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন জনজাতি গৌরব দিবস সেটা পালন করার জন্য, এবং সেইভাবে আমরা কিন্তু এখানে মিশন আমরা চালু করি। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, স্যানিটেশন হোক, পানীয় জল হোক, জীবিকা হোক, সব জায়গায় কিন্তু আমরা এই কাজটা করছি। মুখ্যমন্ত্রী জনজাতি বিকাশে যারা পশুপালন যারা করছেন তাদেরকে 25,000 টাকা আর্থিক সহায়তা আমরা দিচ্ছি এখানে। 7,670 জন সুবিধাভোগী এতে উপকৃত হয়েছে এবং মোট ব্যয় হয়েছে 19,18,00,000 টাকা। 500টি বৈদ্যুতিক অটো রিক্সা যারা বেকার জনজাতি আছেন তাদের মধ্যে একটা বিতরণের প্রকল্প আমরা করেছি। আমাদের ট্রাইবাল মিনিস্টারও আছেন। নিট, জেই এবং সিভিল সার্ভিস পরীক্ষার জন্য শ্রেষ্ঠ বেস্ট কোচিং সেন্টার যেটা, তার জন্য সুপার 100 স্কিম আমরা চালু করেছি। ট্রেসপের জন্য আমরা 1400 কোটি টাকা নিয়েছি। 23টি জনজাতি যে এরিয়া আছে সেখানে বাস্তবায়িত করার জন্য, সেখানে একই বিষয় শিক্ষা, সড়ক, জীবিকা। তো সব জায়গায় জনজাতিদের যেখানে যেখানে ডেভেলপ করার দরকার সেটা আমরা করছি। 2টি সিনথেটিক ফুটবল টার্ফ আমাদের এখানে স্পোর্টস মিনিস্টার সাহেব আছেন এখানে, সেখানে নির্মাণ হচ্ছে। আরেকটি অলরেডি নির্মাণ ব্যবস্থা, কারণ প্রায়শ আমি দেখি বিভিন্ন জায়গায়। আজকাল আমি নলছড়ো সেদিন আমি গিয়েছিলাম সুইমিংয়ে, আমি দেখেছি জনজাতি ছোট ছোট ছেলে মেয়েরা এত সুন্দর করছে। তো জনজাতিদের মধ্যে স্পোর্টসের এবিলিটি আমি দেখছি অনেক বেশি। বারবার সব জায়গায় বলি তাদেরকে আমাদের ইউটিলাইজ করতে হবে, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাদের যা যা ডেভেলপমেন্ট কোচিং যেখানেই হবে সেটা। আমরা একটা থিম এনেছি যে ফুটবল ইজ গেম, ড্রাগস আর শেম। এই থিমে জনজাতি হোস্টেল যে ফুটবল প্রতিযোগিতা তার আয়োজন অলরেডি করা হয়েছে। যারা জুম চাষ করেন তাদের জন্য প্রতিটি পরিবারকে আমরা 2,000 টাকার উপরে বীজ এবং শ্রম ও চাষের জন্য দেওয়া হচ্ছে। 2024-25 সালে 4,189টি পরিবার এতে করে উপকৃত হয়েছে এবং তাতে করে 85.45 লাখ আমরা টাকা তাদেরকে দিয়েছি। প্রধান সমাজপতিদের সাম্মানিক ভাতা আগে কত দেওয়া হতো, 2,000 টাকা করে দিত, এবং তার উপরে কর্মচারী যদি হয়, পেনশনভোগী যদি হয়, তাদেরকে সেই টাকা থেকে দেওয়া হতো। আমরা কিছুদিন আগে ক্যাবিনেট, আপনিও ছিলেন, সেই ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি যে এই ক্যাপিং আমরা উঠিয়ে দেব এবং 2,000 থেকে 5,000 টাকা করেছি। আপনি 19টি জাতিগোষ্ঠীর কথা বলছেন, আমরা সাবট্রাইব যারা আছে তাদেরকেও এই যাতে এই সুবিধা পায় তার জন্য আমরা চিন্তা ভাবনা করছি। মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, সেখানেও 2022-23 আমরা 9 কোটি টাকা দিয়েছি, 2023-24 30 কোটি টাকা দিয়েছি, 2024-25 অর্থবর্ষে 33 কোটি টাকা আবার দিয়েছি, 2025-26 অর্থবর্ষে 35 কোটি টাকা দিয়েছি। তো আমি এগুলো অ্যাকচুয়ালি আমি এখানে আজকে ভাষণ দেওয়ার কোনো কথা ছিল না, যেহেতু এই বিষয়গুলো আসছে যে প্রো ট্রাইবেল এই সরকার যদি থাকে, মাননীয় প্রধানমন্ত্রীজি প্রো ট্রাইবেল উনি যেরকমভাবে করছে আমরা একই দিশায় আমরাও সেভাবে করছি। বাকি বিষয় আমার মতো করে আমি বললাম, আপনারা বাকিরা চিন্তা করুন, সেভাবে আমরা করতে পারি, অসুবিধা নেই। সেগুলো বসে আলোচনা করে সেটা যাতে এক্সপেডাইট হয় নিশ্চয়ই সেটা আমরা করব। বাস এতটুকুই বললাম। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়কে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে সময় দিয়েছেন এই বিষয়ে কথা বলতে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমাদের এখন মাননীয় সদস্যগণ আজ ত্রয়োদশ বিধানসভা প্রশ্ন মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, ত্রয়োদশ বিধানসভা এটা 8ম অধিবেশন সমাপ্তি প্রায়। আমি বিধানসভার মাননীয় সমস্ত সদস্যদের এবং বিধানসভার সর্বস্তরের কর্মচারীগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই দুদিনের এই অধিবেশন যে মাননীয় সদস্যরা যে মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, তাতে করে আমাদের আগামী দিনের যে রোড ম্যাপ এবং কাজকর্ম আরও আমার মনে হয় যে সুদূর প্রসারিত হবে। আমাদের সরকার সকলের যে অংশগ্রহণ, সেটা আমরা বারবার বলি যে কোনো জায়গার মধ্যে সবার অংশগ্রহণ দরকার। অনেকে অবশ্য কটাক্ষ বলে
সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, ওটা করো, এতে কোনো অসুবিধা না। আমরা কিন্তু আমাদের মতো করে চলি এবং আলটিমেটলি আমার মনে হয় যে আসুন আমরা সকলে মিলে বিকশিত ভারত গড়ার লক্ষ্যকে আরও সুদৃঢ় করি। আমি আবারও সকলকে আসন্ন শারদীয় উৎসবের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দীপাবলির উৎসব উপলক্ষেও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি সবার মধ্য দিয়ে আমি সকল রাজ্যবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। আপনাদের সকলের এই শারদীয় দীপাবলি উৎসব আনন্দমুখর হোক এবং শান্তিপূর্ণভাবে এই উৎসবের আয়োজন যারা যারা দায়িত্বে আছে তাদেরকে আমি বলবো যে শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেন এবং আবারও আমি তাদের প্রতি আমার শুভকামনা রইল, সবার সুস্থতা ও রাজ্যবাসীর সুখ সমৃদ্ধি প্রত্যাশা করছি। মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, আপনাকে আমি ধন্যবাদ দেব, বিশেষ করে এত সুন্দরভাবে আপনি সবার কাজ এখানে চালিয়েছেন গত দুদিন ধরে। আমাদের বর্তমান সরকার কর্মচারী আবার প্রো কর্মচারী, এটা কিন্তু সবসময় আমরা বলি যে সরকার কর্মচারীদের জন্য ভাবনা চিন্তা করে, যদিও এখানে বিরোধী দলের অনেক কথা বলেছেন, বিশেষ করে আমাদের যে গোপালবাবু কর্মচারীদের খুব চিন্তা ভাবনা করেন, খুব ক্লোজ এবং ওনাদের সম্পর্কে কথা বলেন। আর আমরা বলি আমরা বলার আগে করিনি, আগে তো কি ছিল সবাই জানি, আমরা রাস্তার মধ্যে তো বেরোনো যেত না, খালি মানে প্রসেশন মিছিল রাজ্য বলা হতো, মিছিল শহর বলা হতো। যাই হোক, আমাদের সরকার ক্ষমতা আসার পর যে রাজ্যের যে কর্মচারীরা আছেন এবং পেনশনার তাদের সম্পর্কে কিন্তু আমরা এর জন্য আমাদেরও অনেক সময় অনেক কিছু আমাদের যখন পার্টি মানে পাওয়ারে আসার আগেও অনেক আন্দোলন করতে হয়েছে এবং এই পে অ্যান্ড পেনশন রিভিউ আমাদের সরকার আসার পর আমরা কিন্তু সেটা যেহেতু আমরা বলেছিলাম সেটা আমরা করেছি এবং এই কমিটি গঠন করার পরে আমরা 1 অক্টোবর 2018 থেকে 7 সিপিসি আমরা কিন্তু কার্যকরী করি। অনেকে অনেক কথা বলে এটা হয়নি কিন্তু সেটা আমরা করেছি। এরপর মোট 6 কিস্তিতে আমরা কর্মচারী এবং পেনশনারদের জন্য এখন পর্যন্ত 33% ডিএ এবং ডিআর আমরা দিয়েছি। আমি যখন মুখ্যমন্ত্রী হই তার আগে 3% ছিল। আমাকে অনেকে বলে আমি তো জানিও না, মনেও নেই, বলে আপনার 29 মাসে আপনি 29% দিয়েছেন। তো সেই জায়গায় আজকে 33% আমাদের আমরা ডিআর দিয়েছি যারা পেনশনাররা আছেন, টিয়ারনেস রিলিফ। এবং আমি একটা ঘোষণা দিতে চাই আজকে যে রাজ্য সরকারের কর্মচারী এবং যারা পেনশনভোগী তাদের একটা পূজার উপহার হিসাবে আজকে 3% ডিআর ঘোষণা করছি, যেটা কার্যকরী হবে 1 অক্টোবর 2025 থেকে। এবং এতে করে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয়, এতে করে এই অর্থ বছরে 125 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। আমাদের ফাইন্যান্স কনস্ট্যান্ট আছে, আপনারা সবাই 19 সেপ্টেম্বর 2025 তারিখে অধিবেশনের সূচনা হয়েছিল। ত্রিপুরা বিধানসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি পেশ করা সুপারিশ মূলে অধিবেশনের প্রতিটি কার্যক্রম সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনারা এই পবিত্র বিধানসভায় যথাযথ দায়িত্ব পালন করেছেন। অধিবেশনের প্রশ্ন উত্তর পর্ব থেকে শুরু করে প্রতিটি কার্যসূচি সঠিকভাবে পালনের ক্ষেত্রে আপনাদের সকলের ভূমিকা ছিল প্রশংসনীয়। অধিবেশনে নির্ধারিত 2টি কর্মদিবস সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে এই হাউজে আপনারা সকল সম্মানিত সদস্যগণ যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। এবারের বিধানসভা অধিবেশনে আলোচ্য বিষয়গুলি সঠিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশ ও উপস্থাপন করার জন্য সংবাদ মাধ্যমের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ যারা অধিবেশন পর্যবেক্ষণ করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
সভা পরিচালনার ক্ষেত্রে বিধানসভার সচিব, বিধানসভা সচিবালয়ের আধিকারিকগণ সহ এই বিধানসভার সকল স্তরের কর্মচারীবৃন্দ যথাযথভাবে দায়িত্ব পালন করেছে। আমি ওনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে আরক্ষা দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক ও কর্মচারীবৃন্দ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। এই অধিবেশনকে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য ওনাদের প্রত্যেকের ভূমিকা অভিনন্দনযোগ্য। সবাই উপস্থিত সকলকে এবং রাজ্যবাসীকে আসন্ন সার্বজনীন দুর্গা উৎসব এবং দীপাবলির আগাম শুভেচ্ছা জ্ঞাপন করে পুনরায় ধন্যবাদ ব্যক্ত করে এই সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি। Vande